হাই এভরিবডি, এই ভিডিওতে আমি জাভা প্রোগ্রামিংয়ের ফুল নোট, জাভা প্রোগ্রামিংয়ের যত কোশ্চেন হয় তার করসপন্ডিং যা যা অ্যান্সার হয় সেই সব কোশ্চেন অ্যান্সার সব ডিসকাস করব। তো প্রত্যেকটা কোশ্চেন তার করসপন্ডিং ডিটেল অ্যান্সার তোমরা যেভাবে এক্সামে লিখবে বা যেভাবে অ্যান্সার দেবে সেই অ্যান্সার্সগুলো আমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন করেছি। তোমরা যখন প্রত্যেকটা কোশ্চেন দেখবে তার করসপন্ডিং অ্যান্সারগুলো খাতায় লিখে নাও, তাহলে আরও ভালো বেটার বুঝতে পারবে। তো প্রত্যেকটা আমি প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন্স হতে পারে সেই কোশ্চেন্সগুলো 2008 থেকে 2023 অবধি যা যা কোশ্চেন্স আসতে পারে সমস্ত কোশ্চেনকে আমি চ্যাপ্টারে ভেঙে নিয়েছি। প্রথম চ্যাপ্টারে আছে ইন্ট্রোডাকশন, যেখানে বেসিক আইডিয়াস অফ জাভা থেকে যা যা আসতে পারে সেই বেসিক আইডিয়াস থেকে, বেসিক কনসেপ্ট থেকে। তারপর চ্যাপ্টার 2তে আমি ভেঙেছি কনস্ট্রাক্টর রেখেছি, ইনহেরিটেন্স অ্যান্ড পলিমরফিজমের উপর রেখেছি। চ্যাপ্টার 3তে রেখেছি আমি যেটা হচ্ছে মেনলি যে কনসেপ্টে রেখেছি সেটা হচ্ছে থ্রেড অ্যান্ড অ্যাপলেট। চ্যাপ্টার 4-এ রেখেছি আমি যেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং অ্যান্ড প্যাকেজেস, অ্যান্ড চ্যাপ্টার 5-এ আমি মিসলেনিয়াসকে রেখেছি। তো এই ভিডিওর প্রত্যেকটা লেন্দি, ভিডিওটা খুব লেন্দি, 5 আওয়ার্সের ভিডিও আছে। বাট তোমরা যদি প্রত্যেকটা কনসেপ্ট জাভার ভালো করে জানতে চাও, বুঝতে চাও, তাহলে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে তোমরা জাভার সম্বন্ধে বেসিক সব নলেজ ক্লিয়ার হয়ে যাবে। ইভেন এক্সামে যেভাবে তোমরা লিখবে তার করসপন্ডিং নোটও তোমরা পেয়ে যাচ্ছ এই ভিডিওটার মাধ্যমে। আমি একটা টাইম স্ট্যাম্প করে রাখবো ডিসক্রিপশন বক্সে, যেখানে তোমরা প্রত্যেকটা টাইম কিভাবে কোশ্চেনের রেসপেক্টে কি টাইমে কোন কোশ্চেনটা পড়তে পারবে, ডাইরেক্টলি তোমরা ওই কোশ্চেনের টাইম স্ট্যাম্পে ক্লিক করলে ওই কোশ্চেনে পৌঁছে যেতে পারবে, সেটাও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো লেটস স্টার্ট দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অফ অল কনসেপ্ট অফ জাভা প্রোগ্রামিং। সেখানে তোমরা সমস্ত কনসেপ্ট ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে পারবে। ডেফিনেটলি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা টপিক্স দেখো, কোথাও স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক জিনিস মিস হয়ে যেতে পারে। এটা আমি জাভার পুরো হোল যা যা আসতে পারে, যা যা কোয়েশ্চেন্স হয়, যা যা অ্যান্সার্স আছে সব ডিসকাস করে নিয়েছি। যে কোনো বিটেকে পড়ো বা এমসিএ বা বিসিএ, যে কোনো সাবজেক্টে জাভা প্রোগ্রাম বা ডিপ্লোমা, যে কোনো সাবজেক্টে জাভা প্রোগ্রামিং যা যা কোয়েশ্চেন হতে পারে সেটা আমার এই একটা ভিডিওর মধ্যে আমি দিয়েছি। তো ভিডিওটা লেন্দি বাট স্টিল ইনফরমেটিভ, প্রচুর অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন অ্যান্সারের মধ্যে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এবং তার এক্সপ্লেনেশনও করে দেওয়া আছে। তো তোমরা এই ভিডিওটা বন্ধু বান্ধবদের শেয়ার করতে পারো, যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট এই নলেজটা গেইন করতে পারে জাভা নিয়ে, জাভার যে কোনো প্রবলেম হলে এখান থেকে অ্যান্সার পেয়ে যেতে পারে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট, ডেফিনেটলি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য ভিডিও, এবং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। Let's start the topics from the chapter 1 to chapter 5 and programs. So এর মধ্যে দেওয়া আছে প্রোগ্রামস গুলো, তুমি দেখে নাও যেগুলো আসতে পারে, যে ইম্পর্টেন্ট প্রোগ্রামস। হাই এভরিবডি, থ্যাংক ইউ। এই ভিডিওতে আমি জাভা প্রোগ্রামিং এ প্রিভিয়াস যত কোশ্চেন এসেছে বিসিএ থার্ড সেমের ম্যাকআউট ইউনিভার্সিটিতে সমস্ত কোশ্চেন ডিসকাস করবো, সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি ডিসকাস করবো। তো প্রত্যেকটা কোশ্চেন 2008 থেকে 2023 অবধি যা যা কোশ্চেন এসছে, সো সেই কোয়েশ্চেন্সগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন তার করসপন্ডিং অ্যান্সার আমি স্টেপ বাই স্টেপ ডিসকাস করবো। দেখো, আমি যে ভিডিওটা এটা বানাতে যাচ্ছি সেটা খুব লেন্দি হতে চলেছে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন তার করসপন্ডিং অ্যান্সারও আমি ডিসকাস করবো। তো এটা প্রত্যেকটা পয়েন্টস তোমরা ভিডিওর দেখো স্টেপ বাই স্টেপ, এবং একটা খাতা নিয়ে লিখে নিতে পারো। তো পরীক্ষাতে তোমাদের যদি প্রত্যেকটা জিনিস দেখে যাও তাহলে ডেফিনেটলি তোমাদের খুব ভালো রেজাল্ট হবে। তো প্রথমে আমি এটাকে পুরো যে আমি ভিডিওটা বানাবো সেই ভিডিওটাতে কি কি কন্টেন্ট থাকছে সেটা আগে তোমাদের বলে দিই। ফার্স্ট কন্টেন্ট হবে আমি যতগুলো কোয়েশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে, যেটা 2018 থেকে এখানে একদমই প্রত্যেকটা কোয়েশ্চেন পেপার তোমরা দেখতে পাবে এখানে। 2018, 2017, 16, তো এইভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন যা যা কোয়েশ্চেন এসছে, যত বছরে যত কোয়েশ্চেন এসছে ম্যাকআউটের জাভার উপর, তো প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে 15 দেখতে পাচ্ছ। তারপরে দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন 13, প্রত্যেকটা কোয়েশ্চেন্স এর অ্যান্সার আমি এখানে এই ভিডিওতে আমি ডিসকাস করবো। 2000, এটা 11, তো পরপর এখানে যতগুলো কোয়েশ্চেন 2010 যতগুলো কোয়েশ্চেন অ্যাভেলেবেল আছে সেগুলো সব আমি এখানে ডিসকাস করবো। ইভেন 2023-এ যে কোয়েশ্চেনটা এসছে, এটা 23-এ কোয়েশ্চেনটা এসেছিল, সেই 23-এ কোয়েশ্চেনটাও যত অ্যান্সার আছে সব ডিসকাস করবো। তো এই ভিডিওটা খুব লেন্দি হতে চলেছে। মাঝখানে কোভিডের জন্য যে কোয়েশ্চেন পেপার অ্যাভেলেবেল নেই, তো সেই কোয়েশ্চেন্সগুলো সেই সময় এমসিকিউ বেস কোয়েশ্চেন হয়েছে, তো কোয়েশ্চেন পেপার অ্যাভেলেবেল নেই। তো পুরো 2023 অবধি 2009 বা 8 থেকে পুরো যা যা কোয়েশ্চেন ম্যাকআউটের যাওয়ার উপর আছে প্রত্যেকটা ডিসকাস করছি। তো খুবই কেয়ারফুলি এই ভিডিওটা দেখতে থাকো। তো
তো প্রথমেই যেটা আমি করব সেটা হচ্ছে ফার্স্টে আমি সমস্ত কোয়েশ্চেন্সগুলো নিয়ে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কি কি পড়তে হবে সেটা আমি আগে এখানে আলাদা করে কন্টেন্ট বানিয়ে নিয়েছি। যেমন চ্যাপ্টার 1 বলতে আমি বানিয়েছি ইন্ট্রোডাকশনকে। এখানের মধ্যে আমি কি রেখেছি, চ্যাপ্টার 1 এর মধ্যে দেখো রেখেছি ইন্ট্রোডাকশন যা যা কোশ্চেন্স আছে, এই কোশ্চেন্সগুলোকে প্রত্যেক বছর কিভাবে এসছে সেগুলো সব আলাদা করেছি। এটা চ্যাপ্টার 1। তো চ্যাপ্টার 1 এর মধ্যে ইন্ট্রোডাকশন অবধি যা যা কোশ্চেন আছে সেইগুলো রেখেছি। চ্যাপ্টার 2, এটা চ্যাপ্টার 1। এই চ্যাপ্টার 2 তে কনস্ট্রাক্টর, পলিমরফিজম, ইনহেরিটেন্স তিনটেকে রেখেছি। সেখান থেকে যা যা কোশ্চেন্স গুলো এসছে সেগুলো সবই আমি এখানে দিয়েছি, যেগুলো আসতে পারে এবং এসছে। তো এই প্রত্যেকটা ইয়ার আমি মেনশন করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে পাশাপাশি প্রত্যেকটা কোশ্চেনের পাশাপাশি ইয়ার গুলো মেনশন করা আছে, কোন ইয়ারে কোন কোশ্চেনটা এসছে। চ্যাপ্টার 3 তে আমি রেখেছি থ্রেড অ্যান্ড অ্যাপলেট কে। চ্যাপ্টার 3 তে রেখেছি থ্রেড অ্যান্ড অ্যাপলেট। তো তার উপর যা যা কোশ্চেন আসতে পারে সেগুলো এখানে রেখেছি। চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এ আছে মাল্টিথ্রেডিং, এক্সেপশন অ্যান্ড প্যাকেজ সম্বন্ধে যা যা কোশ্চেন আসতে পারে সেটা লিখেছি। অ্যান্ড চ্যাপ্টার 5 আদার্স, মানে মিসেলেনিয়াস যা যা কোশ্চেন আসতে পারে সেগুলো লিখেছি, এবং কিছু প্রোগ্রাম যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো এখানে দিয়ে দিয়েছি। তো এই ভিডিওর প্রত্যেকটা টপিক যা যা আমি বোঝাবো, প্রত্যেকটা কোশ্চেন দেখো আমি এখানে দিয়েছি, সেগুলো করেসপন্ডিং অ্যান্সার আমি বুঝিয়ে দিচ্ছি। তো প্রথম থেকে শেষ স্টেপ অবধি, এটা প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখো। এবং তার অ্যান্সার গুলো আমি যেভাবে লিখাচ্ছি, তোমরা যদি খাতা দেবে লিখে নিতে পারো ভিডিও চলাকালীন, তাহলে সেটা তোমাদের পরীক্ষায় বেটার হবে। তো দেখো আমি ফার্স্ট যে কোয়েশ্চেনটা ডিসকাস করছি, জাভাকে অবজেক্ট ওরিয়েন্টেড বলি কেন, ফিচার্স অফ জাভা। এটা 2009, 10, 18 অনেকবার ম্যাকআউটে কোয়েশ্চেন পেপার এসছে। জাভা অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার্স গুলো এক্সপ্লেন করতে হবে। তো তার অ্যান্সারটা কি হবে দেখো। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে ফিচার্স অফ জাভা। এই দেখো, ফিচার্স অফ জাভা। জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তার কি কি ফিচার্স আমরা পাবো, সেই ফিচার্স গুলোকে ওপি রেসপেক্ট, কোশ্চেনটা তোমরা যদি ওপি ইন জাভা হিসেবে আসে সেইভাবেও তোমরা এই কোশ্চেন অ্যান্সারটা লিখতে পারো। তো ফার্স্ট যে অ্যান্সারটা তোমরা যেভাবে লিখবে সেটা দেখো। তো এখানে আমি হাইলাইট করে নিচ্ছি। তো object oriented is a methodology. Object oriented programming is a methodology or paradigm to design a program using class and object. তাহলে জাভাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেন বলবো, কারণ কি জাভা এই ক্লাস আর অবজেক্টের উপর বেস করে চলে, এবং তার যা যা ফিচার্স অবজেক্ট ওরিয়েন্টেড, সেই প্রত্যেকটা ফিচার্স তার মধ্যে সাপোর্টেবল। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ এ methodology or paradigm to design program using class and object. ক্লাস আর অবজেক্ট দিয়ে যে প্রোগ্রামিং ম্যাথোডোলজি আমরা করি সেটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়। জাভা সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফিচার্স বা ক্লাস অবজেক্টকে সাপোর্ট করে। তো সেই জন্য জাভাকেও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা বলি। তো এখানে ফিচার্স গুলো কি, যে যে ফিচার্স গুলো এখানে জাভার বিলং করে। মেইন আইডিয়াস বিহাইন্ড জাভাস ওপি কনসেপ্ট ইজ, নাম্বার 1 is abstractions, নাম্বার 2 encapsulation, নাম্বার 3 ইনহেরিটেন্স, নাম্বার 4 হচ্ছে পলিমরফিজম। এবং প্রত্যেকটা ফিচার্সকে তোমার আলাদা আলাদা করে ডিসক্রাইব করতে হবে, কারণ এটা যদি 10 মার্কসের কোশ্চেন আসে তখন এটা প্রত্যেকটা জিনিসকে ছোট করে লিখতে হবে। যেমন প্রথমে অ্যাবস্ট্রাকশন, ইট ইজ দ্য প্রসেস ওয়ার উই শো অনলি রিলেভেন্ট ডেটা অ্যান্ড হাইড আননেসেসারি ডিটেল অফ এন অবজেক্ট ফ্রম দ্য ইউজার। যেটা থ্রু দিয়ে আমরা যেটাগুলো আমার প্রয়োজন সেগুলোকে দেখাবো, আর বাকি যেগুলো প্রয়োজন না সেগুলোকে আমি হাইড করে রাখবো ফ্রম দ্য ইউজার্স, অ্যাবস্ট্রাক্ট করে রাখবো। তোমার যেটুকু দরকার সেটুকু জেনে নাও, বাকিগুলো জানার দরকার নেই, সেটা হাইড থাকবে। অ্যাবস্ট্রাকশন হাইড ইন্টারনাল ডিটেলস, অ্যাবস্ট্রাকশন তার ইন্টারনাল ডিটেলস গুলো, তুমি ইনপুট দাও আউটপুট পাবে, তার করসপন্ডিং ভ্যালু পেয়ে যাবে, কিন্তু ইন্টারনালি কিভাবে আমি রাখছি সেগুলোকে আমি তোমাকে বাইরেকে জানাবো না, তুমি ইউজারকে জানাবো না, দ্যাট ইজ হাইডস করবো। Abstraction in Java can be done in two way. One is abstract class and other is interface. So this is the first features, that is abstraction. Second one is encapsulation. এগুলো ভালো করে তোমরা একবার লিখে নিও আমি যা যা বলছি। তো এইগুলো থেকে শর্ট কোশ্চেন এসে যায়, হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন, হোয়াট ইজ এনক্যাপসুলেশন, তো পুরো অ্যান্সারই তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এনক্যাপসুলেশন ইজ দ্য প্রসেস অফ র্যাপিং কোড অ্যান্ড ডেটা টুগেদার ইনটু এ সিঙ্গেল ইউনিট।
একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে আমি ডেটার কোডকে আমি ক্যাপসুলের মধ্যে রাখছি, দ্যাট ইজ এনক্যাপসুলেশন। সো ইট ইজ দ্য প্রসেস অফ র্যাপিং মানে মোড়কের মধ্যে ডেটা অ্যান্ড কোডকে একসাথে রাখাকে বলা হয় এনক্যাপসুলেশন। Encapsulation act as a protective wrapper that prevents the code and data from being accessed by outsider. যাতে আউটসাইডার এটা অ্যাক্সেস করতে না পারে সেই জন্য প্রোটেক্টেড র্যাপার হিসাবে ইউজ করে। Encapsulation is done by declaring the variables as private and providing public methods and the view of the variable values, এবং সেই ভ্যারিয়েবল ভ্যালুস গুলো কিভাবে ভিউ হবে সেটা নিয়ে পুরোটাকে নিয়ে এনক্যাপসুলেশনটাকে আমরা ডিসাইড করি। তাহলে এনক্যাপসুলেশন কি বুঝলাম? এটা একটা প্রসেস যার থ্রু দিয়ে ডেটা অ্যান্ড কোডকে একসাথে রাখা হয়। এটা র্যাপার হিসেবে কাজ করে, প্রোটেক্টিভ র্যাপার, যেটা প্রিভেন্ট করে ডেটা কোডকে ফ্রম বাইরের আউটসাইডার থেকে। কিভাবে ডান করা হয়? ডিক্লেয়ারিং দ্য ভেরিয়েবলস যেগুলো আমরা ইউজ করবো যার মধ্যে ভ্যালুস থাকে সেটাকে প্রাইভেট হিসাবে, মেথডস গুলোকে পাবলিক হিসাবে, এবং ভ্যালুস গুলোকে পাবলিক অ্যাক্সেস করবে। তাহলে আমরা ডাইরেক্টলি ডেটাকে অ্যাক্সেস করতে পারবো না, আমরা পাবলিককে কল করে তারপর প্রাইভেটকে পাবো। সো দ্যাট ইজ দ্য এনক্যাপসুলেশন মেকানিজম। এবার আছে ইনহেরিটেন্স। নেক্সট ফিচার্স হচ্ছে ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফিচার্স, এটা জাভার রিউজেবিলিটি প্রপার্টি সাপোর্ট করে। It is the mechanism in Java by which one class is allowed to inherit the features of another class. যে একটা ক্লাস অলরেডি ক্রিয়েট থাকবে, সেই ক্লাসের ফিচার্সটা যদি আমি আবার নতুন করে প্রোগ্রামটা না তৈরি করে এই ফিচার্সটাকে যদি আমি আবার ইউজ করতে চাই এখানে, কিন্তু বি নতুন ফিচার্স অ্যাড করবে, এরগুলোতে পাবেই এক্সট্রা ফিচার্স অ্যাড করবে, দ্যাট ইজ ইনহেরিটেন্স। It is a mechanism in Java by which one class is allowed to inherit the features of another class. অন্য ক্লাসের ফিচার্স গুলোকে অ্যাক্সেস করবে। এর প্রোভাইড কোড রিউজেবিলিটি, যে কোডটা আমি তৈরি করেছিলাম এক সময় সেই কোডটা বাতিল না করে দিয়ে সেই কোডটা যদি আমি আমার কাছে নিয়ে আসি এবং নতুন ফিচার্স অ্যাড করে আরো বেটার ভার্সন বানাবার চেষ্টা করি, দ্যাট ইজ কোড রিউজেবিলিটি। A class which inherit the properties is known as child class, whereas a class whose properties are inherited is known as parent class. তো একটা প্রপার্টি যার থেকে পাবো, যেটা জাভাতে আমরা বেসিক্যালি এখানে আমরা প্রথম ক্লাসটা বলি, যেখান থেকে আমরা সুপার ক্লাস বলি, এবং যেটাকে আমরা এখানে প্যারেন্ট ক্লাসও বলে থাকি, এবং যার প্রপার্টিগুলো ইনহেরিটেড হবে অন্য ক্লাসে সেটা, এবং তার মধ্যে নতুন ফিচার্স অ্যাড হবে, যেটাকে আমরা চাইল্ড ক্লাস বলি বা ডিরাইভ ক্লাস বলি বা সাব ক্লাস বলি। A class in which inherit the properties is known as child class, whereas the class whose properties are inherited is known as parent class. Next feature is polymorphism. Allow programmers to use the same word poly mean many, morphism in form. তো এখানে কি করছে? Allow programmers to use the same word in Java to mean different things in different purposes. সেম জিনিসকে ডিফারেন্ট পারপাসে আমরা ইউজ করছি। টু টাইপস অফ পলিমরফিজম হচ্ছে, ওয়ান ইজ মেথড ওভারলোডিং, যেটাকে আমরা কম্পাইল টাইম পলিমরফিজম বলি, আর একটা হচ্ছে মেথড ওভাররাইডিং, যেটাকে আমরা রান টাইম পলিমরফিজম বলি। কম্পাইল টাইম অ্যান্ড রান টাইম পলিমরফিজম। Polymorphism is the ability of an object to take on many form, যেটা মেনি ফর্ম আমাদের নিতে পারে, দ্যাট ইজ পলিমরফিজম। আর দুটো মেইন ফিচার্স হচ্ছে ক্লাস এন্ড অবজেক্ট। এই দুটোকে আমি লাস্টে কেন লিখেছি, কারণ বাকিগুলো তৈরি হয়েছে এদের উপরই। তো প্রত্যেকটা ফিচার্সের যে কনসেপ্ট সেগুলো ডেফিনেটলি ক্লাস আর অবজেক্ট না থাকলে হবে না, কারণ অবজেক্ট প্রোগ্রামিং মানে ক্লাস, তারপর তার থেকে অবজেক্ট তৈরি হবে, তার থেকে বাকি ফিচার্স গুলো আস্তে আস্তে বাড়বে। ক্লাস রিপ্রেজেন্ট দ্য রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি দ্যাট অ্যাক্ট অ্যাজ এ ব্লুপ্রিন্ট ফর অল অবজেক্টস। প্রত্যেকটা অবজেক্টের জন্য একটা স্ট্রাকচার বানিয়ে দেয়। ক্লাস ইজ এ টেমপ্লেট অফ অবজেক্ট, প্রত্যেকটা অবজেক্টের একটা টেমপ্লেট তৈরি করে। তো ক্লাস রিপ্রেজেন্ট রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি, এটা একটা রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি হিসেবে রিপ্রেজেন্ট করে, যেটা ব্লুপ্রিন্ট অফ অল অবজেক্টস, এবং যেটাকে আমরা টেমপ্লেট অফ ফর অল অবজেক্টস বলতে পারি। এবার অবজেক্টস। Object contains both variables used for holding data and methods that is used for defining behavior. তাহলে বিহেভিয়ার গুলো যেটা কিভাবে অবজেক্ট অ্যাক্ট করবে, কিভাবে আমরা আমাদের অবজেক্টটা ব্যবহার করব, সেই মেথডস গুলো ডেটাগুলোকে ব্যবহার করবে, ভেরিয়েবলস গুলোকে ব্যবহার করবে। তো ভেরিয়েবলস গুলো হচ্ছে মেইনলি আমাদের ভ্যালুস হোল্ড করবে, অ্যান্ড মেথডস গুলো যে ভ্যালুস গুলোকে হোল্ড করে ম্যানিপুলেট করে বা যে কোনো ভাবে এক্সিকিউট করে আমাদেরকে তার আউটকাম দেবে। তো দিস ইজ দ্য অবজেক্ট। সো এই হচ্ছে তার ফিচার্স, যে ফিচার্স গুলো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ দেখি, এবং জাভা সেই ফিচার্স গুলো এখানে সাপোর্ট করে। তো এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা কমপ্লিট হয়ে গেল। দিস ইজ দ্য ফিচার্স অফ জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং।
তো এই কোশ্চেনটা আমরা কভার আপ করলাম। তো ফার্স্ট কোশ্চেন ইজ ডান। তো এটা প্রচুরবার কোশ্চেনটা এসছে, তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে তোমরা ভাবতে পারো এবং বারবার এই কোশ্চেনটা আসতেই পারে। তো নেক্সট কোশ্চেন জাভা ইজ কল্ড, হোয়াই জাভা ইজ কল্ড প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। জাভাকে আমরা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কেন বলি? দেখো 2013 2015 এই সালে কোশ্চেনটা এসছে। তো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলার পেছনে যুক্তিটা কি আছে? তো আসা যাক অ্যান্সারে। এটা আমরা ফার্স্ট কোশ্চেনটা কভার আপ করে দিলাম। দেখো এই কোশ্চেনটা আমরা ডিসকাস করছি, জাভাকে আমরা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ কেন বলবো। এটা বেসিক্যালি 5 মার্কসের একটা কোশ্চেন, এটা খুবই আসে পরীক্ষাতে। তো এক্সপ্লেনেশনটা কি হবে দেখো। জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বিকজ ইট ইউজেস জাভা ভার্চুয়াল মেশিন। জাভা ভার্চুয়াল মেশিন জেভিএম যেটা ইউজ করে, এই জন্য জাভাকে আমরা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ বলি। তাহলে এটা ফার্স্ট আমরা ডান। বাইট কোড হুইচ ইজ ক্রিয়েটেড বাই জাভা কম্পাইলার ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। যেটা জাভা কম্পাইলার তৈরি করে, আর যেটা যেমন মেশিন কোড তৈরি করলে কি হয়, যেটা মেশিনের উপর ডিপেন্ডেন্ট হয়, প্ল্যাটফর্মের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু জাভা ভার্চুয়াল মেশিন থেকে যেটা তৈরি হয় সেটা বাইট কোড, দ্যাট ইজ ইটসেলফ ইজ দ্য প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তো এটা আমরা সেকেন্ড পয়েন্ট হিসেবে পেলাম। বাইট কোড ক্যান রান অন অল অপারেটিং সিস্টেম। বাইট কোড আমাদের সমস্ত অপারেটিং সিস্টেমে কাজ করে। যা যা অপারেটিং সিস্টেম আমরা ব্যবহার করি সেখানে সব জায়গাতে জাভা বাইট কোডটা রান করতে পারে। তো ওই জন্য সব জায়গায় প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তোমার ধরো লিনাক্সে জাভা রান করছে, কোনো প্রবলেম নেই। উইন্ডোজে রান করছে, কোনো প্রবলেম নেই। ম্যাকে রান করছে, কোনো প্রবলেম হবে না, কারণ বাইট কোডটা ইটসেলফই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। When bytecode is sent to JVM which reside in the RAM, তুমি যখন বাইট কোডটা JVM কে পাঠাও, জাভা ভার্চুয়াল মেশিনকে যেটা র্যামের মধ্যে আছে, অফ এনি ওয়েস, যেটা র্যামের যে কোনো ওয়েস, যে কোনো ধরনের ওয়েসই হোক না কেন সেখানে থাকবে জাভা ইনস্টল করলে, কনভার্ট দ্য বাইট কোড ইনটু নেটিভ মেশিন কোড, এবং তার করসপন্ডিং এ তার নেটিভ মেশিন কোডে তৈরি করে, এবং তার ফলে সিপিইউ সেই কোডটা নিয়ে রান করতে পারে। তার মানে কি, তুমি ওয়েসটা চেঞ্জ করো, কোনো হার্ডওয়্যার চেঞ্জ করো, বেসিক কোনো যাই কিছু করার কোনো প্ল্যাটফর্মটা ডিপেন্ডেন্ট নয়, কারণ এই নিজস্ব একটা কোড আছে যে কোডটার উপর আমি কাজ করি। তাহলে অ্যান্সারটা কি পেলে দেখো, চারটে পয়েন্টস হলো। জাভা ইজ এ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বিকজ ইট ইউজেস জাভা ভার্চুয়াল মেশিন, জাভা ভার্চুয়াল মেশিন ইউজ করে। বাইট কোড ইজ ক্রিয়েটেড বাই জাভা কম্পাইলার, বাইট কোড তৈরি হয় যেটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টে বাইট কোডটা যে কোনো জায়গায় রান করতে পারে, যে কোনো অপারেটিং সিস্টেম। ফোর্থ পয়েন্ট, বাইট কোড ইজ সেন্ড টু জেভিএম, জেভিএম এ সেন্ড করা হয়, এবং সেটা র্যামের মধ্যে থাকে অলরেডি যে কোনো ওয়েসে, এবং সেই জেভিএমটা যেটা বাইট কোডটাকে নেয় এবং মেশিন কোডে কনভার্ট করে। এর সাথে তুমি যদি ছবি এঁকে নাও, ধরো এর একটা নর্মাল সি প্রোগ্রামিং বা নর্মাল সি প্লাস প্লাস, সি প্রোগ্রামিং কি হয়, কম্পাইল হয়, এইটা তোমরা যদি এক্সট্রা অ্যাড করে দাও, কম্পাইল করে এখানে যেটা তৈরি হয় সেটা নর্মালি মেশিন কোড। এই মেশিন কোডটা বিভিন্ন ডিভাইসের উপর, যেরকম ডিভাইস, ধরো এটা উইন্ডোজ ওএসে কাজ করে, সেই কম্পাইল করে একটা আলাদা মেশিন কোড হলো, তো এটা মেশিন কোড 1 হলো। এবার সেটা যদি তুমি লিনাক্সে করো তাহলে এটা মেশিন কোড 2 হবে। এই মেশিন কোডটাকে পরে গিয়ে সিপিইউ রান করায়। তো এই যদি এই মেশিন কোডটাই বিভিন্ন ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট হয়, তার জন্য তো এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট নয়। তো জাভা কি বলছে, জাভা বলছে যে তুমি যেটা তৈরি করছো, জাভা ধরো জাভা সফটওয়্যারটা যে প্রথমে কি হয়, কম্পাইল করে, কম্পাইল করে কোনো মেশিন কোড তৈরি করে না, যেটা মেশিন মানে কি মেশিন উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সে একটা নিজস্ব বাইট কোড তৈরি করে, সেই বাইট কোডটা জেভিএম নেয়। তাহলে এই বাইট কোডটা ইটসেলফ মেশিন ইন্ডিপেন্ডেন্ট, কারণ তুমি যে ধরনের মেশিন নাও তোমার তো স্ট্রাকচার ফলো করছি না আমি। সেই বাইট কোডটা যেটা এখানে জাভা ইন্টারপ্রিটার আসে, জাভা ইন্টারপ্রিটার এই বাইট কোডটাকে নেয়, বাইট কোডটাকে নিয়ে এক্সিকিউটেবল কোডে কনভার্ট করে। তার মানে এই বাইট কোডটা যখন আসে জেভিএম তখনই র্যামের মধ্যে থাকে, এবং সেটাকে নিয়ে একটা এই নেটিভ কোড বানিয়ে দেয়। তারপরে কি হবে, তুমি যদি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করো, তার তো করসপন্ডিং মেশিন কোড আমি ব্যবহার করছি না, তার জন্য এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তো এইভাবে তোমরা পুরো জিনিসটাকে অ্যান্সারটা দিয়ে দেবে। তো এটা দিস দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জাভাতে। আমরা নেক্সট কোয়েশ্চেন আসছি। দেখো তাহলে দুটো কোয়েশ্চেন আমি ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা বোঝানো হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এক্সপ্লেন ডিফারেন্ট টার্মস অফ পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এটা একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। দেখো এসে কোয়েশ্চেন পেপারে যে কোনো সালে কোয়েশ্চেন পেপারে আসুক না কেন, সেই কোয়েশ্চেনটা আসার চান্স আবার থেকে যায়। তাহলে এক্সপ্লেন দ্য টার্ম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা 5 মার্কসের। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন বলতে আমরা কি বুঝি, তার প্রত্যেকটা
টার্মস কিভাবে কাজ করছে তার এক্সপ্লেনেশন। তো আমরা সেই কোশ্চেনটা এসে যাই। একটু সময় লাগে, যেটা তোমাদের এটা প্রত্যেকটা অ্যান্সার খুঁজে পেতে। অ্যান্সারগুলো বিভিন্ন জায়গায় আছে, তো আমি প্রত্যেকটা অ্যান্সার আমি এখানে তোমাদের ডিসকাস করবো। যা যা কোয়েশ্চেন্স আসতে পারে প্রত্যেকটা কোয়েশ্চেন্স অ্যান্সার তার করসপন্ডিং আমি তোমাদের ডিসকাস করছি। এই দেখো, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন এটা দেখো, ডিসকাস ইচ টার্ম অফ দ্য ফলোয়িং, যেটা আছে দেওয়া আছে এখানে প্রত্যেকটা টার্মস কিভাবে এটা কাজ করবে। তো প্রত্যেকটা টার্মসকে আমি এখানে, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে তোমাদের পরীক্ষা আসতে পারে। ডিসকাস ইচ টার্ম, তো পাবলিক, স্ট্যাটিক, ভয়েড, মেন, স্ট্রিং, ইয়ারজিস, প্রত্যেকটা মিনিংফুল, প্রত্যেকটা মিনিং আছে। তো সেই মিনিং গুলো কি কি দেখো। প্রথমে এটা পাবলিক, এটা 5 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। পাবলিক যেটা আসছে অ্যাক্সেস স্পেসিফায়ার, আমরা জানি যে অ্যাক্সেস স্পেসিফায়ার আছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। তো এটা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার টু বি কল্ড বাই জেভিএম এনিওয়্যার। এটা বোঝাচ্ছে আমি যখনই কোনো একটা মেথডকে বা কোনো একটা ভেরিয়েবলকে পাবলিক লিখবো, তো জেভিএম যে কোনো জায়গা থেকে ওকে কল করতে পারে, টু বি কল্ড বাই জেভিএম। দেখো তাহলে পাবলিক মিন অ্যাক্সেস স্পেসিফায়ার, যে কোনো জায়গা থেকে কল করা যায়। নাম্বার 2 স্ট্যাটিক, এটা একটা কিওয়ার্ড। প্রথমে এগুলো কি তারপর বলছি, তারপর অ্যান্সার। কিওয়ার্ড এটা একটা। Due to static keyword, JVM cannot load class into memory without creating objects of the class. Java can load the class of the memory without using the object. দেখো কি হয়, যখনই JVM কোনো রান করে অবজেক্টকে, সেই অবজেক্টটা ক্লাসটা থাকে, তার করসপন্ডিং আমরা অবজেক্টটা তৈরি করি, তখন সে অবজেক্টটা ফিজিক্যালি র্যামে লোড হয়। তো আমি যদি সব ক্লাসেরই অবজেক্টকে ক্রিয়েট করতে থাকি, তাহলে একটা চেইন তৈরি হয়ে যাবে, তাহলে কোনো একটা ক্লাসকে স্টার্ট করতে পারবে না। এই জন্য জাভাতে কি করেছে, জেভিএম কি করে, যে কোনো ক্লাসের মধ্যে ঢুকতে পারে না, প্রথমে ও মেনের মধ্যে ঢুকতে পারে। মেন হচ্ছে যেখানে যেখানে মেন জাভা প্রোগ্রামটার নাম আছে, ধরো ক্লাসটার নাম দিলে জাভা, ক্লাসটার নাম দিলে ক্লাস এবিসিডি, তার মানে কি প্রোগ্রামটার নামও এবিসিডি ডট জাভা হবে। তো যে ক্লাসের মধ্যে মেন আছে সেখানে প্রথমে জেভিএম ঢুকে পড়ে। তাহলে ওই ক্লাসটারও তো আমরা জানি ক্লাস মানেই তার অবজেক্ট তৈরি হবে, তাহলে ওই ক্লাসটারও যদি অবজেক্ট তৈরি করো, তাহলে তো এটা এন্ডলেস হয়ে যাবে, মানে প্রত্যেকটা ক্লাসই তার অবজেক্ট চাইবে। এই জন্য জাভা ডেভেলপাররা কি করেছে, একটা যে ক্লাসের মধ্যে মেন আছে সেই ক্লাসটার অবজেক্ট তৈরি করতে অ্যালাউ করছে না, তার জন্য ওর আগে একটা স্ট্যাটিক দিয়ে দিচ্ছে, তার মানে পাবলিক স্ট্যাটিক। স্ট্যাটিকটা দেওয়ার জন্য কি হলো দেখো, ডিউ টু স্ট্যাটিক কিওয়ার্ড জাভা ক্যান লোড, জাভা ন্যাচারালি কি অবজেক্ট যত কিনা তৈরি করছে ক্লাসটা, সেই ক্লাসের করসপন্ডিং অবজেক্টটাকে লোড করে, তাহলে ক্যান লোড দ্য ক্লাস ইনটু মেমোরি উইদাউট ক্রিয়েটিং অবজেক্টস অফ দ্য ক্লাস। ওই ক্লাসের অবজেক্ট তৈরি না করেও ওই ক্লাসটা র্যামে লোড করছে স্ট্যাটিক থাকার জন্য। তার মানে বোঝাতে চাইছি ওই ক্লাসের অবজেক্ট তৈরি না করেও তোমাকে আমি লোড করতে দেবো র্যামের মধ্যে। তো দিস ইজ দ্য স্ট্যাটিক। নেক্সট, ভয়েড। জাভা মেন মেথড ডাজ নট রিটার্ন ভ্যালু ভয়েড। আমরা ভয়েড মিন আমরা জানি রিটার্ন নাথিং, ভয়েড হচ্ছে রিটার্ন নাথিং। তো জাভা মেন মেথড, জাভা যে মেন মেথডটা আছে সে বলছে আমার কোনো ভ্যালু রিটার্ন করার দরকার নেই মেনকে। জেনারেলি জানি কেন মেথড একটা ভ্যালু রিটার্ন করে, কিন্তু মেন মেথড বলছে আমার রিটার্ন করার প্রয়োজন, এই জন্য ভয়েড দেওয়া আছে। ভয়েড মিন রিটার্ন নাথিং। নেক্সট, মেন, দ্য নেম অফ দ্য জাভা মেন মেথড। মেন হচ্ছে যেটা নাম দেওয়া হচ্ছে জাভার মেন মেথড, ইট ইজ এ ফিক্স অ্যান্ড ইট ইজ কল্ড বাই জেভিএম। এটা হচ্ছে ফিক্সড। তুমি একটা জাভা প্রোগ্রাম লিখবে, যদি মেন না লিখো তাহলে রান হবে না, কারণ জাভা কম্পাইলার জাভা জেভিএম জানে যে ওখান থেকে স্টার্ট হবে। ইট ইস এ ফিক্স অ্যান্ড কল বাই জেভিএম, যেখানেই মেন থাকবে সেখানেই আগে কল হবে, তার ভেতর থেকে বাকিগুলো কন্ট্রোল গুলো যাবে, দ্যাট ইজ মেন। নেক্সট আছে স্ট্রিং। দেখো অনেকে স্ট্রিং থার্ড ব্র্যাকেটে এআরজিএস লেখে, আবার অনেকে স্ট্রিং এআরজিএস থার্ড ব্র্যাকেট লেখে, এই দুটোর মিনিং কিন্তু সেম। কেউ যদি এটা আগে লিখে পরে এটা থার্ড ব্র্যাকেটে দিয়ে এআরজিএস লিখে, আর এআরজিএস এর পরে থাকবে সেম। জাভা কমান্ড লাইন আর্গুমেন্ট, মেন এটাকে কমান্ড লাইন আর্গুমেন্ট হিসেবে বোঝানো হচ্ছে, তাহলে এটা প্রথম হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট। মেন অ্যাকসেপ্ট ওয়ান আর্গুমেন্টস অফ দ্য টাইপ স্ট্রিং অ্যারে, এটা স্ট্রিং অ্যারে হিসাবে তুমি যা যা আর্গুমেন্ট পাস করাবে সেগুলো নেবে। কমান্ড লাইন আর্গুমেন্ট ব্যাপারটা কি, কমান্ড লাইন আর্গুমেন্ট হচ্ছে সেই আর্গুমেন্টস যখন আমি কমান্ড প্রম্পট থেকে রান করাবো। ধরো একটা জাভা প্রোগ্রাম রান করছি, অ্যাডিশন ডট জাভা, তো অ্যাডিশন ডট জাভা নাম দিলাম।
বা অ্যাডিশন দিলে হয় রান করার সময়, তো রান করালো অ্যাডিশন ডট যাও, তারপর 2 দিলে 3 দিলে, তার মানে কি এটা একটা কমান্ডের মধ্যেই নাম যাচ্ছে, প্যারামিটার যাচ্ছে। তার জন্য এই যে প্যারামিটার্স গুলো দেখতে পেলে কমান্ড লাইনের মধ্যে, এগুলো হচ্ছে আর্গুমেন্ট 0, আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2, এগুলো এইবার এগুলো নিয়ে কাজ হবে। যে আবার আমরা যে নর্মালি কি করি, যখন প্রোগ্রাম রান করাই ডাইরেক্টলি রান করাই, তারপর ভ্যালু আমাদের কাছে চাই, কিন্তু যখনই আমি রান করাতে যাবো সেই মুভমেন্টে ভ্যালু সাপ্লাই দিলে দ্যাট ইজ নোন অ্যাজ কমান্ড লাইন আর্গুমেন্ট, যেটা জাভাতে এই স্ট্রিং args এর থ্রু দিয়ে করা হয়। স্ট্রিং হচ্ছে একটা র্যাপার ক্লাস যেটা স্ট্রিং টাইপের ডেটাকে নিয়ে ডিল করে, আর args হচ্ছে যেটা অ্যারে, যেটাতে আর্গুমেন্টস গুলো হোল্ড হয়। তো এই জন্য এটা হচ্ছে স্ট্রিং args। তো এই কোশ্চেন্সটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা টার্মস আমি ডিসকাস করলাম, প্রত্যেক টার্মের করসপন্ডিং পয়েন্টস গুলো এখান থেকে লিখে নিলাম। তো নেক্সট কোশ্চেন আসছে, দেখো চ্যাপ্টার 1 এর মধ্যে যা যা কোশ্চেন্স আমি আছে প্রত্যেকটা জিনিসকে পরপর স্টেপ বাই স্টেপ ডিসকাস করছি। নেক্সট, explain different terms of system.out.println। system.out.println এর যে টার্মস গুলো আছে সেই টার্মস গুলো কিভাবে কাজ করে, প্রত্যেকটা টার্মস আমি স্টেপ বাই স্টেপ ডিসকাস করছি। তো ওটা যখনই এই ভিডিওটা দেখছো তখন প্রত্যেকটা পয়েন্টস ডেফিনেটলি তোমরা লিখে নিচ্ছ যা যা আমি বোঝাচ্ছি। এবার দেখো এর আগে যে টার্মসটা আছে পাবলিক system.out.println, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আগে যেটা আছে, তো প্রত্যেক টার্ম ডিসকাস করবো। system.out.println কি কাজ করে, তো সিস্টেম সিস্টেম এটা কি হচ্ছে, একটা ফাইনাল ক্লাস ডিফাইন ইন দ্য জাভা ডট এলএনজি প্যাকেজ। এটা একটা ফাইনাল ক্লাস, যে ক্লাসটা ইনহেরিট করা যাবে না, মানে যে আমরা ফাইনাল ক্লাস বলতে যে ক্লাসটায় নর্মালি কি হয়, ক্লাসগুলোকে আমরা যে কেউ ইনহেরিট করে সে তার নতুন ফিচার্স অ্যাড করতে পারে তার উপর, এবং সেটাকে ইনহেরিট করে গিয়ে আপডেট মানে নিজস্ব ডিরাইভ ক্লাস তৈরি করতে পারে। তো ফিচার্সটাকে নিলাম, আমি একটা ডিরাইভ ক্লাস করবো, ক্লাসটা ক্লাসের মধ্যে থাকলো, কিন্তু আমি একটা নতুন ক্লাস বানালাম যেটা ওই ক্লাসটার ফিচার্সটা নেওয়া যায়। সিস্টেম বলছে আমার ক্লাসটাকে তুমি আপডেট করতে পারবে, জাভা ডট ল্যাং বলে যে প্যাকেজটা আছে, ল্যাঙ্গুয়েজ যে প্যাকেজটা আছে তার মধ্যে এটা একটা ফাইনাল ক্লাস, বা ফাইনাল ক্লাস এই করতে ইউজ করা হচ্ছে যাতে এটাকে প্রোগ্রামাররা ইনহেরিট না করে ফেলে। নাম্বার 2, আউট, তাহলে সিস্টেমটা বোঝা গেল। নাম্বার 2 হচ্ছে আউট। আউট ইজ দ্য ইনস্ট্যান্স অফ দ্য প্রিন্ট স্ট্রিম, প্রিন্ট স্ট্রিমের একটা ইনস্ট্যান্স হুইচ ইজ পাবলিক অ্যান্ড স্ট্যাটিক মেম্বার অফ দ্য সিস্টেম ক্লাস। সিস্টেমের মধ্যে প্রিন্ট স্কিম যেটা একটা পাবলিক অ্যান্ড স্ট্যাটিক মেম্বার, এটা একটা মেম্বার যার একটা ইনস্ট্যান্স হচ্ছে আউট। তার প্রিন্ট স্কিম যেটা তৈরি করা আছে ফাইনালের মধ্যে, ফাইনাল ক্লাসে যেটা সিস্টেম ক্লাসের মধ্যে, তার মধ্যে এটা একটা পাবলিক যে কেউ অ্যাক্সেস করতে পারে, এবং স্ট্যাটিক যার কোনো অবজেক্টের দরকার নেই। এই জন্য সিস্টেম ডট আউট একটা হিসাবে ইউজ করছি। তাহলে সিস্টেমের আউট যে ইনস্ট্যান্সটাকে ইউজ করছি আমরা, তাহলে সিস্টেম ক্লাসের আউট বলে একটা মেম্বার আছে যে স্ট্যাটিক মেম্বার, সিস্টেম ক্লাসের পাবলিক আর স্ট্যাটিক মেম্বার, যেটা প্রিন্ট স্ক্রিনের থেকে তৈরি, প্রিন্ট স্ট্রিমের থেকে তৈরি, প্রিন্ট স্ট্রিমের থেকে তৈরি। প্রিন্ট স্ট্রিম আছে বলে আউটটা অ্যাভেলেবেল আছে। 3 নম্বর, প্রিন্ট এলএন। আমরা অনেক সময় প্রিন্ট ইউজ করি, প্রিন্ট এলএন। প্রিন্ট ইউজ করলে আমরা কি করি, জেনারেলি লাইনগুলোকে নিউ লাইন হয় না, প্রিন্ট এলএন মানে লাইন নিউ যেটা ইউজ করি, যেটা একটা পাবলিক মেথড। println is a public method of print stream class। প্রিন্ট স্ট্রিম ক্লাসটা যেটা সিস্টেমের মধ্যে আছে তার একটা পাবলিক মেথড যাতে আমি কল করতে পারি। তাহলে একটা ইনস্ট্যান্স তৈরি হলো, সেখান থেকে একটা মেথডকে কল করলাম, তাহলে কি হলো দেখো, এখানে দেখো জাভা ডট ল্যাং ডট সিস্টেম, তার মধ্যে থেকে স্ট্যাটিক আউট, জাভা ডট আইও, প্রিন্ট স্ট্রিম, এখানে আমি এটা পাচ্ছি, সেখান থেকে সিস্টেম আর আউটটা পাচ্ছি, সিস্টেমের আউট। সেই আউটটা কি করছে, জাভার প্রিন্ট স্ট্রিম যেটা আছে তার মধ্যে একটা মেথড আছে প্রিন্ট বা প্রিন্ট এলএন, সেইটাকে নিয়ে সিস্টেম ডট আউট প্রিন্ট, মানে দুটো ভাবে কাজ করছে। এর থেকে জাভা ডট ল্যাং ডট সিস্টেম পাচ্ছে, সেখান থেকে সিস্টেমটা নিচ্ছে, আউটটা এখান থেকে নিচ্ছে প্রিন্ট স্ট্রিমের থেকে, এবং ইনস্ট্যান্স হিসাবে তাহলে সিস্টেমের আউট হলো, তার করসপন্ডিং এবার প্রিন্ট স্ট্রিমের প্রিন্ট এলএন মেথডটাকে কল করছে। তো দেখো খুব সিস্টেমেটিক এটা বোঝানো হচ্ছে। তাহলে আর এটা ডায়াগ্রাম ফরম্যাট দেখো দেখানো হচ্ছে, সিস্টেম তার মধ্যে আউট, এবার প্রিন্ট এলএন প্রিন্ট স্ট্রিম এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আউট থেকে আমি বাকিগুলো পাচ্ছি। তো এই প্রিন্ট স্ট্রিমের মধ্যে প্রিন্ট স্ট্রিমটা আছে পুরোটা, তার মধ্যে এইগুলো হচ্ছে প্রিন্ট এলএন আর প্রিন্ট যে মেথড গুলো পাবলিক মেথড যেগুলোকে কল করতে পারছি। তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও একটা 5 মার্কসের কোয়েশ্চেন। আর নেক্সট কোয়েশ্চেন আসছি, তো ওপি ভার্সেস পিওপি। ওপি ভার্সেস 2010 2011 প্রচুরবার এসছে কোয়েশ্চেনটা। তো আগে যে সিস্টেম ডট প্রিন্টএলএন কোয়েশ্চেনটা বললাম 2017 2013 2012,
এভরি ইয়ার সেই কোশ্চেন্স গুলো ক্যারি করছে। তো এটা তোমাদের এই যে নোটটা আমি যে ভিডিওটা বানাচ্ছি, এটা অ্যাকচুয়ালি তোমাদের একটা ক্যাটালাইজার তৈরি হচ্ছে, যেটা তোমাদের জাভার যে কোনো টপিকস তোমাদের পরীক্ষার হলে অ্যান্সার করতে হেল্প করবে। তো ওপি ভার্সেস পিওপিতে আসছে, প্রত্যেকটা অ্যান্সার আমি এখানে করে দিয়েছি স্টেপ বাই স্টেপ। যারা এটা আমার নতুন ভিউয়ার যারা, এটা ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড তার সাথে সাথে বন্ধুদের ফরওয়ার্ড করে দিও যাতে সবাই এটা অ্যাক্সেস করতে পারে। নলেজ সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ যাদের এই সাবজেক্টগুলো নলেজ তৈরি হবে তারা পরীক্ষার হলে একদম অ্যান্সার যেভাবে আমি লিখিয়ে দিয়েছি পুরোটা যদি পারফেক্টলি লিখতে পারে তার একদমই পুরো 100 মার্কস পেয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেন এসে গেল, difference between procedural programming paradigm and object oriented programming paradigm। তো দুটোই এখানে দেখো ডিফারেন্স ফরম্যাট আছে, ওপি ভার্সেস পিওপি। তো এই নেক্সট কোয়েশ্চেনটা আমরা এটা নিয়ে ডিটেল আসছি। তো এটাও একটা 5 মার্কস কোয়েশ্চেন আসতে পারে বা মোর দেন আসতেও পারে, দেখো কিভাবে অ্যান্সারটা হবে। পিওপি যেটা আমি প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলছি, অ্যান্ড এসওপি যেটা আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা জাভা সাপোর্ট করছে। তো দুটোর মধ্যে বেসিক আইডিয়াস কি আছে, দুটোর মধ্যে বেসিক ফিচার্স কি কি পাবে। পিওপি যেটা হচ্ছে প্রোগ্রামটাকে ডিভাইড করি স্মল পার্টে কল ফাংশনস। আমরা পিওপিতে ফাংশনস যেটা আমরা ছোট ছোট পার্টে ভেঙে নিই, একটা পুরো প্রোগ্রামকে ছোট ছোট পার্টে ভেঙে নিলাম, দ্যাটস নোন অ্যাজ প্রসিডিউর, ছোট ছোট ফাংশন হিসেবে। অবজেক্ট প্রোগ্রামিং না, ওই যে প্রোগ্রাম ইজ ডিভাইড ইনটু স্মল পার্টস, প্রোগ্রামটাকে ফাংশনে ভাঙা চলবে না, ছোট ছোট অবজেক্টে ভেঙে নাও। এক একটা অবজেক্টের মধ্যে বিভিন্ন মেথডস থাকবে, ডেটা থাকবে, সেগুলোকে অ্যাক্সেস করো। Procedural uses procedure modules, procedural calls. Object oriented uses class, object messages, এগুলো ইউজ করে। তো প্রসিডিউরাল প্রোগ্রামিং দ্য ফাংশন ইজ মোর ইম্পর্টেন্ট। তাহলে প্রসিডিউরালে কি করলো, প্রসিডিউর মডিউলস, প্রসিডিউর কল ইউজ করলো, অবজেক্টে ক্লাস, অবজেক্ট মেসেজ এগুলো ইউজ করলো। প্রসিডিউরাল প্রোগ্রামিং, ইন প্রসিডিউর দ্য ফাংশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ডেটা। ডেটার থেকে ফাংশন বেশি গুরুত্ব, কি করে কাজটা করবো সেটা নিয়ে ইম্পর্টেন্ট, ডেটা কি নিয়ে কাজ করবো সেটা ইম্পর্টেন্ট না। তাহলে এটা একটা উইকনেস এসে গেল, ডেটাটাকে ইম্পর্টেন্ট দিচ্ছে না। বাট এখানে মেনলি ডেটা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ফাংশন, ডেটাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। দেয়ার ইজ নো কনসেপ্ট অফ ডেটা হাইডিং, কোনো রকমের ডেটা হাইডিং এর কনসেপ্ট নেই, মানে হাইড নয়, ডেটাটা ওপেন আপ থাকছে। এবং আমি ভবিষ্যতে যদি ভাবি আমি কোনো একটা ডিজাইন করেছি সেটা 2 বছর পরে আপডেট করবো, নতুন একটা সফটওয়্যার বানাবো পুরোনোটাকে নিয়ে, সেটা পসিবল নয়। দেয়ার ইজ ডেটা হাইডিং অ্যান্ড ইনহেরিটেন্স, এখানে ইনহেরিটেন্স ডেটা হাইডিং দুটো ফিচার্সই আছে। পিওপি ইজ টপ ডাউন, উপর থেকে নিচের দিকে নামে। ওপি বটম আপ, নিচ থেকে উপর দিকে নামে। ওভারলোডিং পসিবল নয় কোনোভাবেই, এটাতে ওভারলোডিং পসিবল। দেয়ার ইজ নো অ্যাক্সেস স্পেসিফায়ার, পিওপি তে কোনো অ্যাক্সেস স্পেসিফায়ার নেই, কারণ প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড নেই। এখানে প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড এভরিথিং আছে। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন ওপি অ্যান্ড পিওপি, এটা একটা মাস্ট কোয়েশ্চেন। নেক্সট নেক্সট দেখো সি ভার্সেস জাভা, সি আর জাভার মধ্যে কি ডিফারেন্স আছে। এই কোশ্চেনটাও বিগত ম্যাকআউটে কোশ্চেন এসছে, আমি এই ইয়ারটা এখানে দিইনি, বাট এই কোশ্চেনটাও কোশ্চেন পেপারে এসছে। এখন নেক্সট কোশ্চেনটা আসছি আমরা, সি অ্যান্ড জাভার মধ্যে বেসিক কি ডিফারেন্স আছে। দুটো আলাদা ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তোমরা যদি অ্যান্সারটা এটার উপরও দিতে পারো, যে প্রসিডিউরাল প্রোগ্রামিং আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তাও দিতে পারো, কারণ এই সিটা হচ্ছে বেসিক্যালি প্রসিডিউরাল প্রোগ্রামিং, জাভাটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো তোমরা তো দুটোকেই এইভাবেও অ্যান্সারটা লিখে আসতে পারো, সি অ্যান্ড জাভার উপর ডিফারেন্স করে। দেখি অ্যান্সারটা আমি লিখেছি কিনা। তোমরা যখন আমি ভিডিওটা করছি তখন প্রত্যেকটা জিনিসকে খাতায় লিখে নিও, তাহলে তোমরা পরীক্ষার হলে একটা বেটার রেজাল্ট আসবে তোমাদের। হ্যাঁ, এখানে ডিফারেন্সটা আমি আলাদা করে আবার দিয়ে দিয়েছি। তো ওই ডিফারেন্সটা না লিখলেও চলবে, আলাদা করে আমি একটা ডিফারেন্স লিখেও দিয়েছি, সি আর জাভার মধ্যে ডিফারেন্স। সি দেখো প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি একটা প্রসিডিউরাল প্রোগ্রামিং, যেটা আগেই বলছিলাম আমি। অবজেক্ট হচ্ছে, জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি ইজ বেসড অন ফাংশন, সি মেনলি ফাংশনস কে বেস করে চলে, এটা ফাংশন ওরিয়েন্টেড, ওই জন্য প্রসিডিউর ওরিয়েন্টেড নাম হয়েছে। জাভা মেনলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা অবজেক্ট বেস এবং ডেটা ওরিয়েন্টেড, ডেটা ওরিয়েন্টেড, ডেটাকে বেশি ইম্পর্টেন্ট দেয়। সি ইজ নট এ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, সি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট নয়, জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। যে গার্বেজ কালেক্টর নিডস টু ম্যানেজ ম্যানুয়ালি,
তোমাকে যে আনপ্রোডাক্টিভ ভেরিয়েবলস বা আদার থিংস যেগুলো আছে আনইউজড মেমোরি সেগুলোকে ম্যানেজ করতে হবে ম্যানুয়ালি। বাট এটাকে তুমি অটোমেটিক গার্বেজ কালেকশন আছে, তোমাকে গার্বেজ কালেক্টর আছে, সে নিজে থেকে পুরো গার্বেজ কালেকশন করে নিয়ে তোমাকে ডিলিট করে দেবে যেগুলো আনপ্রোডাক্টিভ মেমোরি আছে। সি সাপোর্ট পয়েন্টার, জাভা ডাজ নট সাপোর্ট পয়েন্টার, এটা মাথায় রাখবে, পয়েন্টার কনসেপ্টটা জাভা সাপোর্ট করছে না। সি সাপোর্ট কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, জাভা সাপোর্ট কল বাই ভ্যালু। বাট কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স দুটো ফিচার্স তোমাদের জানতে হয় প্রোগ্রামিং সেন্সে। বাট জাভা এর ক্ষেত্রে কল বাই রেফারেন্স হয় না, জাভার ক্ষেত্রে অনলি কল বাই ভ্যালু হয়। তো জাভা কল বাই রেফারেন্স যেহেতু পয়েন্টার কনসেপ্টটা অ্যালাউ করছে না, যেন কল বাই রেফারেন্সটাও বাদ দিয়ে দিয়েছে। সি ইজ নট পোর্টেবল, সিটা পোর্টেবল নয়। জাভা সাপোর্ট পোর্টেবিলিটি, ইট ডাজ নট সাপোর্ট থ্রেডিং, ইট সাপোর্টস থ্রেডিং। সো মেনি ডিফারেন্স তোমরা আরো অ্যাড করতে পারো। সিতে ইনহেরিটেন্স নেই, জাভাতে ইনহেরিটেন্স আছে। সিতে পলিমরফিজম নেই, জাভাতে পলিমরফিজম আছে। সিতে অ্যাপলেট নেই, জাভাতে অ্যাপলেট আছে। সিতে এক্সেপশন হ্যান্ডলিং হয় না, জাভাতে এক্সেপশন হ্যান্ডলিং হয়। সো মেনি ডিফারেন্সেস তোমরা আবার অ্যাড করতে পারো এর সাথে। তো মেন কয়েকটা ডিফারেন্স আমি এখানে দিয়ে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 6, জেআরই ভার্সেস জেভিএম। এই যে এই কোয়েশ্চেনটা ম্যাকআউটের কোয়েশ্চেন এসছে, এটা 2 to 3 মার্কসের কোয়েশ্চেন, 2 or 3 মার্কসের কোয়েশ্চেন হিসাবে জেআরই অ্যান্ড জেভিএম দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কিভাবে তোমরা লিখবে। দেখো আসছে, এখানেই আসে, দেখো ডিফারেন্স বিটুইন জেআরই অ্যান্ড জেভিএম। তো এটা 2 to 3 মার্কসের একটা কোয়েশ্চেন। জেআরই, জেআরই ফুল ফর্ম হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট, জাভা রান টাইম এনভায়রনমেন্ট, এগুলো শর্ট কোয়েশ্চেন এসে যেতে পারে। জেভিএম এর ফুল ফর্ম হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন, জেভিএম জাভা মেশিন, খুব ইম্পর্টেন্ট দুটো শর্ট ডেফিনেশন হিসেবে। প্রথমে জাভা রান টাইম এনভায়রনমেন্ট, এটা শর্ট ফর্মটা যেটা এটা কমপ্লিট ভ্যালুস দিলাম, ফুল ফর্ম অ্যাকচুয়ালি জেআরই জাভা ভার্চুয়াল মেশিন। জেআরই ইজ এ পার্ট অফ জেডিকে, জেআরইটা জেডিকে জাভা ডেভেলপমেন্ট কিট যার একটা পার্ট। জেআরএ যে একটা আছে জেডিকেটা পুরোটা যদি হয়, জেডিকে সফটওয়্যারটা জাভা ডেভেলপমেন্ট কিট, তার একটা ছোট পার্ট হচ্ছে জেআরই। জেভিএম ইজ লাইক এ ভার্চুয়াল কম্পিউটার, এটা একটা ভার্চুয়াল কম্পিউটার, ভার্চুয়াল মেশিন হিসাবে কাজ করে জেভিএম। পুরো জেভিএম এর থ্রু দিয়ে আমরা পুরো জাভার যে যা যা বাইট কোডটা হিসাবে পাই আমরা তা রান করে জেভিএম, জেভিএমই সেটা নেটিভ কোডে কনভার্ট করে। ইট ইজ এ সাবসেট অফ জেডিকে, এটা জেডিকে এর সাবসেট, জেডিকে থাকলে তবে তার একটা ছোট পার্ট হচ্ছে জেআরই। ইট ইজ এ সাবসেট অফ জেআরই, দেখো তাহলে জেডিকেটা আউটার পার্ট, তার জিআরই, তার ভিতরে জিআরই জাভা রানটাইম এনভায়রনমেন্ট, তার ভিতরে জেভিএম, রানটাইম এনভায়রনমেন্টের মধ্যেই জেভিএমটা রান করছে, তাহলে ইট ইজ এ পার্ট অফ জিআরই। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্টস আমরা পেলাম। ইট ইজ এ সাবসেট অফ জেডিকে, এটা একটা জিআরইটা সাবসেট অফ জেডিকে, ইট ইজ এ সাবসেট অফ জিআরই, তাহলে একে অপরে সাবসেট, জিআরই সাবসেট। ইট ইজ নট ইউজড ফর ডেভেলপমেন্ট পারপাসে, এটা ডেভেলপমেন্ট পারপাসে ইউজ করা যায় না, কারণ এটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। ইট ইজ ইউজ ফর ডেভেলপমেন্ট পারপাসে, এটা ডেভেলপমেন্ট পারপাসে আমরা ইউজ করি জেভিএমটা। তো দিস আর দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন জিআরই অ্যান্ড জেভিএম। তার সাথে তোমরা ডেফিনেটলি ছবিটা এঁকে নিও, তাহলে এই কোয়েশ্চেনটা অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আসছি, নেক্সট কোয়েশ্চেন, গার্বেজ কালেকশন ইন জাভা। দেখো এই কোয়েশ্চেনটা কত বছর এসছে, 10, 11, 12, 13, 15, 16, 17, তো এভরি টাইম এই কোয়েশ্চেনটা আসে। তো এটা কোয়েশ্চেনটার অ্যান্সারটা কি হবে, দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা একবারই ভালো করে লিখে নাও, যা যা আমি বোঝাচ্ছি, ভিডিওটা স্কিপ করবে না, তা প্রত্যেকটা জিনিস তোমরা বুঝে বুঝে করবে। জাভা গার্বেজ কালেকশন, প্রত্যেকটা অ্যান্সার তোমার নোটে আছে। এই দেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে পড়ে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা আসবে এই কোয়েশ্চেনটা, তো ডেফিনেটলি অ্যান্সারটা তোমরা একবার লিখে নাও খাতার মধ্যে থেকে ভালো করে, একবার প্রথমে বুঝে নাও।
Garbage collection in Java. Garbage collection is the process of reclaiming unused runtime memory automatically. আমরা যে জাভার মধ্যে যে মেমোরিগুলো আমরা আনইউজড অবস্থায় রাখি, যে কোনো অবজেক্ট প্রোগ্রামিং যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু আনইউজ মেমোরি আমরা রাখি, সেগুলোকে অটোমেটিক্যালি রিমুভ করে। তো ইট ইজ দ্য প্রসেস অফ রিক্লেমিং মানে ফিরে পাওয়া আনইউজ রানটাইম মেমোরি অটোমেটিক্যালি। দিস ইজ দ্য গার্বেজ কালেকশন। Automatic garbage collection is the technique by looking out at the heap memory. আমরা বিভিন্ন ধরনের মেমোরি আছে, হিপ মেমোরি, স্ট্যাক মেমোরি। হিপ মেমোরিকে খেয়াল করবে যেখানে আনইউজ ডেটাগুলো থাকবে, আনইউজ ভেরিয়েবলসগুলো থাকবে, আইডেন্টিফাই হুইচ অবজেক্টস আর ইন ইউজ অ্যান্ড হুইচ আর নট। কোনগুলো ব্যবহার হবে এবং কোনগুলো ব্যবহার হবে না সেগুলোকে আইডেন্টিফাই করে। এটা একটা অটোমেটিক টেকনিক, সবসময় খেয়াল রাখে কোনগুলো ব্যবহার হচ্ছে, কোনগুলো ব্যবহার হচ্ছে না। তবেই না আমি যেগুলো ব্যবহার হচ্ছে না সেগুলোকে উড়িয়ে দেবে গার্বেজ কালেক্টর। গার্বেজ কালেকশন হ্যাপেন্স ইন 3 স্টেপ। তাহলে প্রথমে আমরা গার্বেজ কালেকশন কি হলো বুঝলাম, কিভাবে হলো বুঝলাম, এবার কি কি স্টেপে হবে দেখো। তো এটা 3 মার্কসের একটা কোয়েশ্চেন বা 5 মার্কসের যাই আসুক দেখো এই অ্যান্সারটা দিবে। তো প্রথমে কি করা হচ্ছে, মার্ক করা হবে। গার্বেজ কালেক্টর যে প্রোগ্রামটা চলছে অটোমেটিক্যালি সবসময়, সে কি করে ইউজড অ্যান্ড আনইউজড গুলোকে মার্ক করে। আনরেফারেন্সেস অবজেক্ট আর মার্ক অ্যাজ রিমুভাল, যেগুলো রেফারেন্স কেউ ব্যবহার করছে না সেইগুলোকে রিমুভারের জন্য মার্ক করা। তাহলে বিফোর মার্ক যা যা দেখলো, আফটার দেখলো যে এখানে এগুলো আমার আর রেফারেন্সেস কেউ ব্যবহার করছে না, এইগুলো মার্ক করা আছে, মার্কগুলো করলো। যেখানে যেখানে আনইউজড অবজেক্ট আছে, আনইউজড ডেটা আছে, সেগুলোকে মার্ক করলো। আর যেগুলো এখন কাজে লাগছে, লাইভ চলছে, সেগুলো রেখে দিল, সেগুলো তো ডিলিট করার প্রয়োজন নেই। দেখো প্রথমে মার্ক হয়ে গেল। নাম্বার 2 সুইপ, সেই যে মার্ক করলাম সেগুলো ক্লিয়ার হয়ে গেল। আন রেফারেন্স অবজেক্ট টু ফ্রিজ আপ স্পেস, সেগুলো নিজে থেকে ক্লিয়ার হয়ে গেল। তার মানে এগুলো ফাঁকা হয়ে গেল। দেখো তার মানে এটা এখানে যেগুলো ছিল ফাঁকা হয়ে গেল, শুধু লাইভ গুলো পড়ে রইল। এবার এই ফাঁকা জায়গাগুলো একসাথে পাবো কি, রিক্লেম করবো কি করে? 3 নম্বর স্টেপ হচ্ছে কম্প্যাক্ট। তার মানে কি, এই যেগুলো লাইভ আছে সেগুলো একদিকে নিয়ে চলে আসলাম, আর তাহলে বাকি জায়গাটা আমি ফ্রি হিসাবে পেয়ে গেলাম। তার মানে কি, এই স্পেসটা আমি এবার ব্যবহার করতে পারবো, দ্যাট ইজ কম্প্যাক্ট। তো এইটা হচ্ছে তোমার গার্বেজ কালেকশন। তোমাদের এই অ্যান্সারটা প্রত্যেকটা পয়েন্ট আমি যেভাবে লিখেছি তুমি যদি লিখতে পারো ফুল মার্কস পেয়ে যাবে। তো গার্বেজ কালেকশন ইজ দ্য প্রসেস অফ রিক্লেমিং আনইউজড রানটাইম মেমোরি অটোমেটিক্যালি। কি হলো, মার্ক হলো, সুইপ হলো, অ্যান্ড কম্প্যাক্ট। কম্প্যাক্ট মানে সবাইকে আবার লাইভ গুলোকে একদিকে নিয়ে আসলাম, মাঝখানে যেগুলো ফাঁকা ফাঁকা ব্ল্যাঙ্ক হয়ে আছে, ফ্র্যাগমেন্টেড পড়ে আছে, সেগুলোকে একদিকে নিয়ে আসলাম, কম্প্যাক্ট করলাম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জাভা অপারেটর। জাভাতে কি কি অপারেটর আছে, সেই অপারেটর গুলো এক্সপ্লেনেশন এটা আসতে পারে, সেটা দেখো 2010 2008 কোয়েশ্চেনটা এসছে। তো আমি এই কোয়েশ্চেনের অ্যান্সারটাই চলে আসছি। এটা মেনলি 5 মার্কসের কোনো একটা কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। জাভা অপারেটর, এই কোয়েশ্চেনটা হচ্ছে জাভা অপারেটর। তো এটা আমি একটু বড় করে লিখেছি, তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন এই প্রত্যেকটা টপিকস একবার ভালো করে দেখে নাও। জাভা অপারেটর, জাভাতে আমরা প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তার নিজস্ব কিছু অপারেটর থাকে। অপারেটর কি করে, যে অপারেন্টস গুলোকে নিয়ে কাজ করে, আমাকে রেজাল্ট জেনারেট করে। তো সেই অপারেটরস গুলো কি, প্রত্যেক প্রোগ্রামিং জাভা, পাইথন, সি, সি প্লাস প্লাস, তার নিজস্ব কিছু সিম্বল আছে যেগুলো অপারেশন স্পেসিফিক, যেগুলোকে আমরা অপারেটর হিসেবে ধরি। প্রথমেই আমি অপারেটর সম্বন্ধে জানবো। অপারেটর আর স্পেশাল সিম্বল দ্যাট পারফর্ম স্পেসিফিক অপারেশন ইন 1, 2 or 3 অপারেন্টস অ্যান্ড দেন রিটার্ন দ্য রেজাল্ট। স্পেসিফিক কিছু কাজ করে এবং তার সাথে আমাকে তার করসপন্ডিং ক্যালকুলেট করার পর রেজাল্ট দেবে। 1 অপারেন্ট, 2 অপারেন্ট, 3 অপারেন্ট হতে পারে। তো তার উপর কাজ করতে সেটা স্পেশাল সিম্বল, কিছু অপারেন্টের উপর কাজ করে আমাকে রেজাল্ট দিল। অপারেটর আর ইউজ টু পারফর্ম অপারেশনস অন ভেরিয়েবলস অ্যান্ড ভ্যালুস, যেটা ভেরিয়েবলস অ্যান্ড ভ্যালুস এর উপর কাজ করে, বিভিন্ন ধরনের ভ্যালুস অ্যান্ড ভেরিয়েবলস উপর। টাইপস অফ অপারেটর, নাম্বার 1 হচ্ছে ইউনারি অপারেটর, নাম্বার 2 অ্যারিথমেটিক অপারেটর, নাম্বার 3 শিফট অপারেটর, রিলেশন অপারেটর, বিটওয়াইজ অপারেটর, লজিক্যাল অপারেটর,
টার্নারি অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এই অপারেটরস গুলো আমরা জাভাতে ইউজ করি। ইউজড উইথ পারফর্ম উইথ অনলি ওয়ান অপারেন্ট, ইউনারি একটা অপারেন্ট নিয়ে কাজ করে, যেমন প্লাস প্লাস মাইনাস মাইনাস নট, এগুলো একজন অপারেন্ট হলেই হবে। যেমন দুই যদি টু প্লাস প্লাস লেখো তাহলে একজনই লাগছে, টু অপারেন্ট ইউনারি। অ্যারিথমেটিক অপারেটরস কি আছে? অ্যারিথমেটিক অপারেটরস গুলো যেগুলো আছে দেখো ভালো করে, প্লাস মাইনাস, ইনটু, ডিভিশন, মডিউল অপারেশন, সেগুলো ব্যবহার করছি। Shift operator, shift left shift, right shift. Shift operator is used to shift a bit number left or right by multiplying or dividing the numbers. যেমন left shift, যেমন 10 less than 2, তার মানে কি হচ্ছে 10 into 2, 2 to the power 2 power 2, 10 into 2 to 2 power 2 মানে 40। 10টাকে যদি তোমরা লেফট শিফট করো অ্যান্সার হবে 40। তোমরা হচ্ছে যদি এটা আমরা বাইনারিতে কনভার্ট করে দিই তাহলেও তো ইজিলি হয়ে যাবে, হ্যাঁ তাতেও ইজিলি হয়ে যাবে, কিন্তু শর্টকাট রুলটা দেখো খুব ইজিলি হয়ে যাবে। ধরো 10কে ধরো 10-এর বাইনারি কি আছে, 10-এর বাইনারি হচ্ছে 1 2 4 8 এর মধ্যে আমি পাচ্ছি 8 আর 2 10। এবার যদি তুমি দু ঘর সরাও এটা, তার মানে কি এই দু ঘর ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, এটা হচ্ছে লেফট, এটা রাইট, লেফট শিফট মানে হচ্ছে লেফটের দিকে যাচ্ছে, প্রথম দুটো ঘর 0 0 হয়ে যাচ্ছে। তারপরে দেখো এই যে 1 0 1 0 আছে, এবার 0টা এখানে আসলো, 1টা এখানে আসলো, 0টা এখানে আসলো, 1টা এখানে আসলো, তার মানে 1 0 1 0 0। এবার যদি এটাকে 1 0 1 0 0 0, তার মানে এটা যদি আবার কনভার্ট করো তাহলে 1 0 1 0 0 0 1 2 4 8 16 32, দেখো 32 প্লাস 8 মানে 40। তাহলে তুমি ম্যানুয়ালি বাইনারিকে শিফট করিয়ে করতে পারো, যে ঘরটা শিফট হবে সে তত ঘর ব্ল্যাঙ্ক হয়ে 0 বসে যাবে, রাইটের দিকে শিফট মানে রাইটের দিকে যাবে। তো একটা শর্টকাট নিয়ম আমি এখানে লিখে রেখেছি, দেখো এটা মনে রাখতে পারো যে যদি আমরা এরকম কোয়েশ্চেন দিয়ে দেয় এমসিকিউ কোয়েশ্চেন্স গুলোতে বেসিক্যালি দেয় এগুলো, তো তখন তো কি করবে, এটা গুণ করে, এটা গুণ করবে কার সাথে, পাওয়ার করে গুণ করবে, তাহলে 40 পেয়ে যাবে ডাইরেক্টলি, বাইনারি কনভার্ট না করবে। যেমন দেখো আরেকটা দেখিয়েছি 15 লেস দ্যান 4, মানে কি 2 এর পাওয়ার করবে, 2 এর পাওয়ার করবে 2 এর 4, তারপর তার সাথে 15 গুণ করবে, তাহলে এটা হবে অ্যান্সারটা। এবার যদি রাইটে যাও তাহলে কি ডিভিশন হবে, ডিভিশন মিন 10 ডিভিশন 2 পাওয়ার 2 মিন 10/4, এটা আছে 10/4 করলে কি হবে 2 আসবে, 0.5টা নেবে না, তাহলে এটা হবে 2 হবে। তাহলে এই দুটো কিন্তু খুব মনে মনে রাখবে ভালো করে শিফট অপারেটর, কারণ এখান থেকে এমসিকিউ কোশ্চেন্স গুলো বা শর্ট কোশ্চেন্স গুলো এসে যায়। Logical operator. These operators are used to perform logical and, logical or, logical not. Ternary operator যেটা if else এর পরিবর্তে ব্যবহার করতে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এর পরেরটা পাবে, না হলে এলস ফলস হলে এখানে যাবে, তার জন্য তিনটে অপারেন্ট আছে বলে টার্নারি অপারেটর। বিট ওয়াইজ অপারেটর যেটা বিট বাই বিট চেক করে, দিস অপারেটর ইউজ টু পারফর্ম the manipulation of individual bits of a number. They can be used with any of the integer type, bitwise AND, bitwise OR, bitwise XOR, bitwise complement, তো এগুলোর উপর ইউজ করবো। তো bitwise মিন হচ্ছে বিট বাই বিট, ধরো তোমাকে এরকম দিল একটা 0 0 0 1 0, এবার 1 1 1 0, এর মধ্যে বললো যে অ্যাড করো, অ্যাড মিন হচ্ছে যারা bitwise AND মানে দুটো 1 হলেই 1 হবে, বাকি 0 হয়ে যাবে। অর যদি দেয় তাহলে একটা 1 হলো 1, XOR অপারেশন আর কমপ্লিমেন্ট, তো এটা বিট বাই বিট চেক করে, যে প্রথমে বাইনারিতে কনভার্ট করে নেয় তারপর কাজ করে। রিলেশন অপারেটর যেটা আমরা জানি যে কোনো একটা কন্ডিশনে চেক করি, লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, ইকুয়াল টু, সেখানে আমি রিলেশন অপারেটর ইউজ করি। নেক্সট অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা ভ্যালুকে অ্যাসাইন করি, কোনো একটা ভ্যালু কোনো একটা ভেরিয়েবল অ্যাসাইন করি, সেই ভ্যালুগুলোকে অ্যাসাইন করার জন্য অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এই অপারেটরস গুলো সম্বন্ধে লিখলেই হবে, তা 5 অংশের কোশ্চেন আসে, তো প্রত্যেকটা অপারেটর বলে দিয়ে তার করসপন্ডিং পয়েন্টস করে ছোট ছোট করে আমি যেভাবে লিখিয়ে দিয়েছি সেই প্রত্যেকটা পয়েন্টস তোমরা এখান থেকে লিখে নিও। তো এইভাবে আমরা অপারেটর কোশ্চেন অ্যান্সারটা পেয়ে গেলাম। কনসেপ্ট অফ জেভিএম এর এই কনসেপ্ট, এইটা প্রত্যেক ইয়ারে কোশ্চেন এসছে, ইভেন এভরি ইয়ার্স এই কোশ্চেনটা কপি এসছে। দ্য কনসেপ্ট অফ জেভিএম, দেখো আমি এই কোশ্চেনটা কিভাবে বোঝাচ্ছি। এই কোশ্চেনটা কনসেপ্ট, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ জেভিএম, এটা আসবেই, মোস্ট ভিভিআই কোশ্চেন এটা। দেখো ফার্স্ট যে পয়েন্টটা আছে, জেভিএম ইজ এ জাভা ভার্চুয়াল মেশিন, জেভিএম হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। সেকেন্ড পয়েন্ট, জেভিএম ইজ এ প্রোগ্রাম হুজ পারপাস ইজ টু এক্সিকিউট আদার প্রোগ্রামস। জেভিএম এমন একটা প্রোগ্রাম যেটা র্যামের মধ্যে থেকে
বাকি প্রোগ্রামগুলোকে রান করায়। 3 নম্বর পয়েন্ট, JVM is a specification that provides runtime environment, এটা runtime environment provide করে in which Java bytecode can be executed, যেখানে জাভা বাইট কোডটা রান করতে পারে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। নেক্সট, JVM is a part of the Java runtime environment, runtime environment একটা পার্ট। নেক্সট, because of JVM programmer can develop Java code in one system and can expect it to run on another system, যে কোনো একটা সিস্টেমে এক্সিকিউট তৈরি করে অন্য সিস্টেমে রান করাতে পারি। জাভা এনেবল সিস্টেম উইদাউট এনি মডিফিকেশন, জাভা যে ওই সিস্টেমটা কোনো মডিফিকেশন ছাড়াই ওই যেটাতে রান করেছিল সেটা অন্য সিস্টেমেও রান করতে পারে। দিস কনসেপ্ট ইজ কল ওরা। ওরা মিন রাইট ওয়ান্স রান এনিওয়ার, তুমি যে কোনো একটা মেশিনে রাইট করো এবং যে কোনো জায়গায় তুমি রান করো, WORA, রাইট ওয়ান্স রান এনিওয়ার। দেখো এইভাবে কিভাবে কাজ করি। জাভা সোর্স কোড আমি তৈরি করলাম, যেটা আমি রান করব, কম্পাইল করতে দিলাম, জাভা সি বলে কম্পাইলার, সে কম্পাইল করে একটা বাইট কোড তৈরি করলো যেটা হচ্ছে abc.cls ক্লাস। তাহলে এটা আমার বাইট কোড তৈরি হলো। এবার সেই বাইট কোডটাকে র্যামের মধ্যে লোড হলো। যখনই র্যামের মধ্যে লোড হলো, র্যামের মধ্যে JVM অলরেডি আছে, JVM এর মধ্যে জাভা ইন্টারপ্রিটার সেইটাকে রান করালো এবং সেটা রান করে আমি আউটপুট পাচ্ছি। তো এটা হচ্ছে এক্সিকিউশনটা যেভাবে পরপর হচ্ছে। এবং JVM এর আর্কিটেকচারটা দেখো, যদি JVM আর্কিটেকচার দেখো, ক্লাস ফাইল আমি তৈরি করলাম, ক্লাস লোডার সেটাকে লোড করলো। এবার JVM এর একটা নিজস্ব মেমোরি আছে, সেখানে মেথড রাখার জায়গা আছে, হিপ রাখার জায়গা আছে, থ্রেড, প্রোগ্রাম কাউন্টার, রেজিস্টার্স আছে, নেটিভ ইন্টারপ্রিটার থ্রেডস আছে, ইন্টারনাল থ্রেডস আছে, সো মেনি কম্পোনেন্টস এক একটা দেখতে পাচ্ছি। সেই JVMটাকে যে এক্সিকিউশন JVM যেটা মেমোরিতে স্টোর হলো সেটা এক্সিকিউশন ইঞ্জিনে চলে গেল। এক্সিকিউশন ইঞ্জিনে জাস্ট ইন টাইম GIT কম্পাইলার আছে, গার্বেজ কালেক্টর এক্সিকিউশনের সময় যেটা আনরেফারেন্স মেমোরি ক্লিন করে দেবে, জাস্ট ইন টাইম কম্পাইলার রান করাবে, সেই এক্সিকিউশন ইঞ্জিনটা এক্সিকিউট করবে। এবং এখান থেকে যখন এক্সিকিউট করবে তখন এক্সিকিউট হয়ে যাওয়ার সময় ডেটাগুলো যেগুলো লাগবে সেগুলোকে নেবে এবং সেখান থেকে এখানে নিয়ে এসে কল করাবে। এবং এই নেটিভ যেটা ইন্টারনাল থ্রেডস আছে সেগুলো নিতে পারবে। তাহলে এখানে নেটিভ লাইব্রেরিজ আছে, নেটিভ মেথড লাইব্রেরি, নেটিভ মেথড ইন্টারফেস, সেগুলোকে ইউজ করবে। তো ওভারঅল এই পুরো সিস্টেমটা কাজ করছে। তাহলে ক্লাস ফাইল নিল, লোডার থ্রু দিয়ে লোড হলো, যে যেখানে মেথড এরিয়া, হিপ এরিয়া, জাভা থ্রেডস, আদার থিংস আছে, এবং এক্সিকিউশন ইঞ্জিনের থ্রু দিয়ে এক একটা করে নিয়ে রান করালো, আবার আমি এখানে স্টোর করলো। তো এই পুরো সিস্টেমটা আর এক্সিকিউশন যতক্ষণ চলবে ততক্ষণ অব্দি জাস্ট GIT কম্পাইলার অ্যান্ড গার্বেজ কালেক্টর থাকবে। এখানে লাইব্রেরি মেথডস আছে, সেই মেথডস গুলো বাই ডাইরেকশনাল আছে, কারণ এখান থেকে এটা ইউজ হতে পারে, ওখান থেকে এটা ইউজ করতে পারে। এখান থেকে লাইব্রেরিজ গুলো যেটা ইম্পোর্ট করি আমরা প্রোগ্রামের মধ্যে অ্যাক্সেস করি প্রত্যেকটা কনসেপ্টের জন্য। তো এইটা হচ্ছে JVM আর্কিটেকচার। তো এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স JVM সম্বন্ধে। নেক্সট কোয়েশ্চেন আসছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে OOP প্রিন্সিপাল। তো OOP যে প্রিন্সিপাল, সেই কোয়েশ্চেনটা যখন অ্যান্সার লিখবে, সেম কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা আগে অলরেডি এই ভিডিওতে জেনেছো যে OOP ভার্সেস POP যখন করছিলাম তার আগে তোমাদের একটা কোয়েশ্চেন অ্যান্সার করছিলাম যে এখানে তোমার ফিচার্স অফ জাভা। তো ফিচার্স অফ জাভা যেটা কোয়েশ্চেনটা আছে সেখানে দেখবে প্রত্যেকটা OOP যে প্রিন্সিপালস গুলো আছে সেই প্রিন্সিপালস গুলোকে আমি ডিসকাস করেছি, যেমন কি ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, পলিমরফিজম। তো এই কোয়েশ্চেনটা অ্যান্সার অনেক সময় অনেক স্টুডেন্ট বুঝতে পারে না। এর অ্যান্সার সেম তোমাদের এই যে ফিচার্স গুলো লিখিয়েছি বোঝালাম, তোমরা একবার দেখে নিও সেই ফিচার্স গুলো যেটা আমি বোঝালাম। তো এখানে দেখো ফিচার্স অফ জাভা, এই যে OOP প্রিন্সিপাল গুলো, মেইন যে প্রিন্সিপালস গুলো, মেইন যে কনসেপ্ট জাভার, সেম অ্যান্সার, অ্যাবস্ট্রাকশনস, এনক্যাপসুলেশন, সেম অ্যান্সার লিখবে যেটা আমি আগে বুঝিয়েছি ভিডিওতে। ইনহেরিটেন্স, পলিমরফিজম, ক্লাস, অন অবজেক্টস। তো প্রত্যেকটাই OOP প্রিন্সিপালের সেম অ্যান্সার, সেম মার্কস। তোমরা ওই কোয়েশ্চেনটার উপর যা লিখেছো সেটাও এখানেও তাই পাবে। তাহলে এই কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটা বুঝতে হবে যে প্রিন্সিপালস মানে কি। প্রিন্সিপাল মানে যেগুলো জাভার OOP ফিচার্স ফলো করে সেগুলোই। এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেনটা, তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল 10 নম্বর কোয়েশ্চেনটা। 11 নম্বর বাইট কোড। বাইট কোড কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ বাইট কোড, যেটা 2018, 2013, 23-এও এসেছিল কোয়েশ্চেনটা বাইট কোড। তো দেখো বাইট কোডের কনসেপ্টটা কি।
তো এই অ্যান্সারটার জন্য আমরা আবার নোটে আসি। বাইট কোড, এই তো বাইট কোড। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন বা বড় কোয়েশ্চেন যে কোনো কোয়েশ্চেন এটা আসবেই, মাস্ট একটা কোয়েশ্চেন। তো ভালো করে দেখো কি বোঝাচ্ছি। তো ভিভিআই কোয়েশ্চেন এটা। Bytecode is an Bytecode is the intermediate representation of Java program. এটা intermediate representation of, যেখানে আমরা বাইট কোডটাকে নিয়ে JVM রান করাই। Intermediate representation of Java program, Java প্রোগ্রামের মাঝখানে কোন একটা interpretations. Java bytecode is the resulting compiled object code of the Java program. এটা কম্পাইল হয়েছে জাভা প্রোগ্রামটাকে, বাইট কোড সেটা কম্পাইল করার পর সেই বাইট কোডটা নিয়ে কাজ করে। তো জাভা বাইট কোড ইজ দ্য রেজাল্টিং কম্পাইলড অবজেক্ট কোড অফ দ্য জাভা প্রোগ্রাম। দিস বাইট কোড ক্যান বি রান ইন এনি প্ল্যাটফর্ম, যে কোনো জায়গাতে রান করতে পারে বাইট কোডটা, হুইচ হ্যাজ জাভা ইনস্টলেশন ইন ইট, যেখানে ইনস্টল আছে জাভা সেখানে বাইট কোডটা রান করতে পারে। জাভা বাইট কোড ইজ এ মেশিন ইনস্ট্রাকশন ফর জেভিএম, জেভিএম ওই বাইট কোডটাকে এক্সিকিউট করে, যেমন মেশিনের জন্য যে ইনস্ট্রাকশনটা জেভিএম সেই বাইট কোডটার মধ্যেই সেটা থাকে। বাইট কোড ইজ ইন্ডিপেন্ডেন্ট প্রসেসর, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রসেসর, মিন তুমি যে কোনো সিস্টেমে তোমার যে কোনো প্রসেসর, যে কোনো হার্ডওয়্যার, যে কোনো কনফিগারেশন থাক না কেন, এটা তার থেকে ইন্ডিপেন্ডেন্ট। বাইট কোড অ্যাক্ট অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ, এটা ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ প্ল্যাটফর্ম মেশিন ইন্ডিপেন্ডেন্ট, এটা একটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইট ইজ জেনারেটেড বাই জাভা ইন্টারপ্রিটার, এবং যেটা মেনলি জাভা ইন্টারপ্রিটার জেনারেট করতে পারে। দ্যাট ক্যান বি ডাইরেক্টলি রান বাই রিয়েল মেশিন, এবার সেটা জাভা ইন্টারপ্রিটার সেটা ডাইরেক্টলি রান করতে পারে উইথ দ্য হেল্প অফ রিয়েল মেশিন। তাহলে বাইট কোড হচ্ছে ইন্টারমিডিয়েট একটা ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ মেশিন ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, ইট ইজ জেনারেটেড বাই জাভা ইন্টারপ্রিটার, দ্যাট ক্যান বি ডাইরেক্টলি রান বাই রিয়েল মেশিন, যেটাকে রিয়েল মেশিন রান করতে পারে। তার মানে কি, রিয়েল মেশিনের জন্য ফাইনালি যে আউটপুটটা জেনারেট করবে তার এটা কোডটা তৈরি করে। দেখো কি হচ্ছে ব্যাপারটা, আমি এখানে ধরো প্রোগ্রামার, এটা ছবিটা এঁকে দেবে বাইট কোডে, আমি প্রোগ্রামটা টাইপ করলাম, পাবলিক স্ট্যাটিক এবিসি নাম দিলাম, প্রোগ্রামটার নাম এবিসি ডট জাভা, পাবলিক স্ট্যাটিক ভয়েডম্যান হ্যালো লিখেছি শুধু, ছোট প্রোগ্রাম নাম দিচ্ছি এবিসি ডট জাভা। আমরা জানি ক্লাসের যে নাম সেই নামটাই এখানে প্রোগ্রামের নাম, পাবলিক মানে যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারে, পাবলিক অ্যাক্সেস স্পেসিফাই। এবার জাভাকে কম্পাইল করতে দিলাম, কম্পাইল করলো জাভা, কম্পাইল করে যেই কোডটা তৈরি করলো সেটা হচ্ছে জাভা নিজস্ব একটা কোড, যেটা হচ্ছে বাইট কোড। এই দেখো এবিসি ডট সিএলএসএস। এই বাইট কোডটাকে কে দরকার, যে কোনো মেশিনে জেভিএম থাকলেই হবে, উইন্ডোজে হোক মেশিন কোড তৈরি করে দেবে, জেভিএম লিনাক্সে থাক মেশিন কোড তৈরি হয়ে যাবে, ম্যাক ওয়েসে থাক মেশিন কোড তৈরি, তার মানে কি যে কোনো জায়গায় যে কোনো অপারেটিং সিস্টেমই থাক না কেন, জেভিএম যদি ইনস্টল থাকে ওই ওএস এর উপরে, তাহলেই হচ্ছে সেটা মেশিনের কাছে পৌঁছে যাবে, মেশিন সেটা ডাইরেক্টলি বা রিয়েল মেশিনে রান করাবে। রিয়েল মেশিন বলতে যে সিপিইউটাকে বোঝাচ্ছে, ভার্চুয়াল মেশিন মিন যেটা ওই সফটওয়্যার বেসড, যেটা রিয়েল মেশিনটার আগেই কাজ করছে সফটওয়্যার বেসড, তার জন্য জাভা ভার্চুয়াল মেশিনটা না থাকলে কিন্তু এই কাজটা পসিবল ছিল না। আর জেভিএম থাকার জন্যই বাইট কোডটা যেটাকে ইন্টারমিডিয়েট প্রেজেন্টেশন হলো সেটা জেভিএম বুঝতে পারে, জেভিএম সেটাকে বুঝে এবং সেটা মেশিনে লেভেলের মতো করে কনভার্ট করে দেয়। এবার তুমি যে কোনো ওয়েসে জেভিএম থাকলেই হবে, সে ওয়েসে কি হার্ডওয়্যার ইউজ করছো, কি সিস্টেম ইউজ করছো সে জানারই দরকার নেই। তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এবার কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 বলছে জাভা একটা স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ, জাভাকে আমরা স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ বলতে পারি, কেন বলতে পারি তার রিজন কি? তো এই কোশ্চেনটা আছে 12 নম্বর কোশ্চেনটা আছে, জাভা হচ্ছে স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ। তো এটা 3 মার্কসের মতো একটা কোশ্চেন আসতে পারে। তো দেখো এই কোশ্চেনের অ্যান্সারটা আসছে, পরে কোশ্চেনটাই আছে, জাভা ইজ স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ। Java is a strongly typed language, programming language, because every variable must be declared with a data type. কোনো একটা ভেরিয়েবলকে ডেটা টাইপ ছাড়া ডিক্লেয়ার করতে পারবে না। টাইপ মানে কি, ডেটা টাইপকে বোঝাচ্ছে। স্ট্রংলি টাইপ মানে হচ্ছে যে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেই তারপর তুমি ইউজ করতে পারবে। ইউজার ক্যান নট ক্রিয়েট এ ভেরিয়েবল উইদাউট দ্য রেঞ্জ অফ ভ্যালুস ইট ক্যান হোল্ড। ওই রেঞ্জের বাইরে কোনো ভ্যালুকে তুমি ডিক্লেয়ার করতে পারবে না, ইউ ক্যান নট ক্রিয়েট। যেমন ইন্টিজার এ, ফ্লোট বি, সিটা ইউজ করবে, সি এর আগে ওটাকে ডিক্লেয়ার করো স্ট্রিং, বিটাকে ইউজ করবে ওটাকে ডিক্লেয়ার করো ফ্লোট, যেটা খুশি করতে পারো। এবিসি ডিক্লেয়ার অ্যাজ ওয়ান্স এবিসি ইজ ডিক্লেয়ার উই ক্যানট চেঞ্জ। যখন তুমি এবিসি ডিক্লেয়ার করে দিয়েছো, তুমি এ কে সারা প্রোগ্রামে কিন্তু ইন্টিজারই থাকবে, বি ফ্লোট থাকবে। পাইথনের মতো নয়, যেমন পাইথনে কি হয়,
তুমি একে ইন্টিজার রাখলে, পরে কিছুক্ষণের মধ্যে এটাকে তুমি ফ্লোট রাখলে, আবার এইটাকে হ্যালো রাখলে, করা যায় পাইথনে এটা। তো এটা স্ট্রংলি, তার মানে কি বুঝলাম, স্ট্রংলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো এই কারণে, কারণ এভরি ভেরিয়েবল মাস্ট বি ডিক্লেয়ার উইথ এ ডেটা টাইপ এন্ড উই ক্যান নট ক্রিয়েট ভেরিয়েবল উইদাউট দ্য রেঞ্জ অফ ভ্যালুস ইট ক্যান হোল্ড। আমি যদি এতে আমি ইন্টিজার রাখি, হঠাৎ করে মনে হলো এতে ফ্লোট রাখবো, পসিবল। তো ওয়ান্স এবিসি ইজ ডিক্লেয়ার্ড উই ক্যান নট চেঞ্জ। দিস দ্য স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ। তো এই কোশ্চেনটার অ্যান্সারটাও আমরা এখানে পেয়ে গেলাম। নেক্সট, ডেটা হাইডিং ইন জাভা। ডেটা হাইডিং, ডেটা এনক্যাপসুলেশন, দেখো এই কোশ্চেনগুলো বারবার এসছে কোশ্চেন পেপারে। ডেটা হাইডিং অ্যান্ড ডেটা এনক্যাপসুলেশন, তো এই কোশ্চেন অ্যান্সারে আসি আমরা, ডেটা হাইডিং অ্যান্ড ডেটা এনক্যাপসুলেশন। এই দেখো এই কোশ্চেনটাতে আসছি, ডেটা অ্যাবস্ট্রাকশনস। এক্সপ্লেন ডেটা অ্যাবস্ট্রাকশন ইন জাভা। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এভরি কোশ্চেন পেপারে এই কোশ্চেনটা থাকবেই। ডেটা অ্যাবস্ট্রাকশন বলতে কি বোঝো? তো অ্যাবস্ট্রাকশনের কনসেপ্টটাতে আসি। ডেটা অ্যাবস্ট্রাকশন ইজ দ্য টেকনিক অফ হোল্ডিং সার্টেন ডিটেলস, হাইডিং, ডেটা হাইডিং বলি আমি যেটাকে। ডেটা হাইডিং এর জন্য আমরা ডেটা অ্যাবস্ট্রাকশনসটা করতে পারি। ডেটা হাইডিং মিন হচ্ছে ডেটাটাকে আমরা বাইরের ওয়ার্ল্ডকে অ্যাক্সেস করতে দেবো না, ডেটা অ্যাক্সেস স্পেসিফায়ারের থ্রু দিয়ে। অ্যাবস্ট্রাকশন কি করছে দেখো, ডেটা অ্যাবস্ট্রাকশন ইজ দ্য টেকনিক অফ হাইডিং সার্টেন ডিটেলস অ্যান্ড শোয়িং অনলি এসেনশিয়াল ইনফরমেশন টু দ্য ইউজার। যেগুলো তোমার দরকার সেগুলো দেখতে পাবে, আর বাকিগুলো দেখতে পারবে না। অ্যাবস্ট্রাকশন ইন জাভা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যান্ড মেথড ইউজ করবো অ্যান্ড ইন্টারফেস ইউজ করবো। তাহলে এই তিনটে ভাবেই আমি অ্যাবস্ট্রাকশন করতে পারি, যেটাকে বাইরের ইউজারকে জানাবো না যে আমি কি ডেটা ইউজ করছি, কিভাবে ইউজ করছি, সেটা তুমি জানতে পারবে না। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইট ইজ এ রেস্ট্রিক্টেড ক্লাস, এটা একটা রেস্ট্রিক্টেড ক্লাস দ্যাট ক্যান নট বি ইউজড টু ক্রিয়েট অবজেক্টস। যে অবজেক্ট তৈরি, দেখো এই যে কোশ্চেনটা অ্যান্সারটা লিখছে অ্যাবস্ট্রাকশন, তার মধ্যে দেখো অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি এসে যায় সেটাও লিখতে পারবে। তো ভালো করে যদি বুঝে যাও তাহলে অনেকগুলো অ্যান্সার তোমরা একটা অ্যান্সারের মধ্যে থেকে অনেক অ্যান্সার লিখতে পারবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি বলছে দেখো, ইট ইজ এ রেস্ট্রিক্টেড ক্লাস দ্যাট ক্যান নট বি ইউজ টু ক্রিয়েট অবজেক্টস, আর অবজেক্ট তৈরি করা যায় না। টু অ্যাক্সেস ইট মাস্ট বি ইনহেরিটেড ফ্রম অ্যানাদার ক্লাস, এবং এটাকে যদি অ্যাক্সেস করতে হয় তাহলে অন্য ক্লাসকে অন্য ক্লাস ইনহেরিট করে নিয়ে অ্যাক্সেস করবে। যেমন ধরো পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা নাম দিয়েছি, তার মানে কি যে ক্লাসটা এ ক্লাস, সেই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং পাবলিক অ্যাক্সেস করবে, যে কেউ অ্যাক্সেস করতে পারবে, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এই ক্লাসটার অবজেক্ট তৈরি হবে না, কিন্তু এই ইনহেরিট করতে পারবো। অন্য একটা ক্লাস ধরো বি, সেটাকে এক্সটেন্ড করতে পারবো, তার মানে এই ক্লাসের মধ্যে নিয়ে আসতে হবে, কিন্তু এটাকে ইউজ করতে পারবো না, এটা হাইড। তার মানে এটা হাইড হয়ে যাচ্ছে, আমাকে ইউজ করতে গেলে এর থ্রু দিয়ে এসে এটাকে ইউজ করতে হবে, তাহলে এটা আমি বাইরে দেখতেই পাচ্ছি না, হাইড হয়ে থাকছে। তো abstract class may or may not contain abstract methods. এর মধ্যে abstract method থাকতেও পারে, নাও পারে, but if a class has one abstract method, class must be declared abstract. কিন্তু ক্লাসের মধ্যে যদি মেথডস থাকে, abstract methods থাকতেও পারে, নাও পারে, কিন্তু যদি abstract method আমি রাখি এখানে, কোন একটা মেথড লিখলাম ধরো ডিসপ্লে, ভয়েড ডিসপ্লে, এবার ডিসপ্লে ভয়েড ডিসপ্লে, তার আগে abstract কথা দিয়ে দিলাম, তার মানে কি এই ডিসপ্লে মেথডটা অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে গেল। কিন্তু এই যখনই কোনো একটা ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট লিখবো, সঙ্গে সঙ্গে তার নামটাও ক্লাসটাকেও অ্যাবস্ট্রাক্ট করতে হবে। ক্লাসে লিখে এটা লিখতে পারবে না, এর ওইখানে অ্যাবস্ট্রাক্ট কথা দিতেই হবে, যেমন এটা দিতেই হবে যেটা হাইড হয়ে যাবে। এবার আছে দেখো অ্যাবস্ট্রাক্ট মেথডস। তাহলে আমি প্রথমে অ্যাবস্ট্রাকশনের যে টেকনিক্স গুলো কি করে জানতে পারছি, দেখো অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর অ্যাবস্ট্রাক্ট মেথড, তো পরীক্ষাতে এগুলো আলাদা করেও আসতে পারে, এবং ডিটেল যখন অ্যাবস্ট্রাকশন আসে তখন এই পুরো অ্যান্সারটাও তোমাকে লিখতে হতে পারে। Abstract method can only be used in an abstract class. Abstract class এ ইউজ হবে, it does not have any body, তার কোনো মধ্যে কোনো বডি নেই, কন্টেন্ট নেই। বডি ইজ প্রোভাইডেড বাই সাবক্লাস, বডিটা অন্য কেউ প্রোভাইড করবে, তার মানে হাইড করে রাখছি প্রথমে। যেমন পাবলিক ক্লাস অ্যাবস্ট্রাক্ট, পাবলিক অ্যাবস্ট্রাক্ট এ, এটা একটা মেথড, যে পাবলিক অ্যাবস্ট্রাক্ট এ, নো এটা একটা ক্লাস দিয়েছে এখানে, পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস এ, এটা হচ্ছে ক্লাস, ক্লাসটা লিখতে ভুলে গেছি। তো পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস এ, তো পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড ডিসপ্লে, এটাকে আমি দেখো কোনো বডি নেই, জাস্ট নাম দিয়ে ছেড়ে দিয়েছি, এর মধ্যে কোনো কন্টেন্ট নেই, সেমিকোলন দিয়ে এটাকে
শেষ করে দিই। তার মানে কি এটা অ্যাবস্ট্রাক্ট হিসাবে চাইছি ডিসপ্লেটাকে। এখানে কন্টেন্ট নেই, কিন্তু এটার কন্টেন্ট আছে, এটা থাকে অ্যাবস্ট্রাক্ট নয়, এটার মধ্যে কন্টেন্ট আমি যা খুশি লিখতে পারি থাকবে। এবার এই ক্লাসটা যেটা তৈরি হয়ে গেছে অলরেডি, তার মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে যার কোনো কন্টেন্ট নেই, কিন্তু এই কন্টেন্টটা বানাবে কি? পরে আরেকজন বানাবে, যেটা হচ্ছে বি, পাবলিক ক্লাস বি। মানে ক্লাস কথাটা দিতে হবে, ক্লাস কথা না দিলে বিটা ক্লাস হিসাবে অ্যাকসেপ্টেড হবে না। পাবলিক ক্লাস বি এক্সটেন্ড এ, এটা অলরেডি ক্লাস আছে, তাহলে এক্সটেন্ড করছি এখান থেকে। এবার দেখো এই ডিসপ্লেটা এখানে যেটাকে ব্যবহার করিনি সেটা এখানে আমি ব্যবহার করছি। তার মানে এখানে আমি কোড লিখে এর মধ্যে কোড লিখে কাজ করতে পারি। তার মানে কি এখানে যে হাইড করা ছিল, বাট মেথডটা দেখলাম এখানে ক্লাস বি যেটা এক্সটেন্ড করছে, যেখানে অন্য ক্লাসে গিয়ে সেটা অ্যাক্সেস হচ্ছে। এবার দেখো ইন্টারফেস, তাহলে তিন ভাবে আমি অ্যাবস্ট্রাকশন করছি। ইন্টারফেস, তো ইন্টারফেসটা কি করছে এখানে? তার মানে কি আমরা দেখলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে করতে পারি অ্যাবস্ট্রাকশন, ইন্টারফেস দিয়ে করতে পারি। তো প্রত্যেকটা কোয়েশ্চেন যদি শর্ট কোয়েশ্চেন এসে যায়, তোমরা ইজিলি কোয়েশ্চেনটা অ্যান্সারটা ভালো করে লিখতে পারবে। তাহলে এই একটা বড় কোয়েশ্চেনের মধ্যে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথড, শর্ট নোট চাই আসুক না কেন লিখতে পারবে। ইন্টারফেস ইজ কমপ্লিটলি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটা পুরোপুরি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি হয়, কিছু অ্যাবস্ট্রাক্ট থাকতে পারে, নাও পারে দেখলাম, কিন্তু ইন্টারফেসটা পুরোপুরি অ্যাবস্ট্রাক্ট। To group related methods with empty method bodies. যেরকম দেখো ইন্টারফেস একটা কিওয়ার্ড যেটার মধ্যে নাম দিলাম এ, যেরকম ক্লাসে নাম দিলাম ক্লাসে, তার মধ্যে কি রাখলাম পাবলিক ভয়েড ডিসপ্লে, যার মধ্যে কোনো বডি নেই, পাবলিক ভয়েড ক্যালকুলেশন, তার মধ্যে কোনো বডি নেই। এবার এই বডিগুলোকে অন্যভাবে আমি ডিফাইন করবো সেটাকে, তার মানে এই ইন্টারফেসটা পুরোপুরি হাইড করছে, কি কন্টেন্ট আছে জানতে পারছি না কি আছে। আমাকে এখানে ক্লাস বি যদি এটাকে ইমপ্লিমেন্ট করে, তবে এইগুলোকে তুমি এখানে নিজের মতো কোড লিখে ব্যবহার করতে পারো। যেমন যদি ক্লাস সিও ইমপ্লিমেন্ট করে, এখানে ইউনিট এক্সটেন্ড হচ্ছে না, কিন্তু দেখো এখানে ইমপ্লিমেন্ট করছে। ইমপ্লিমেন্ট মানে কি, এইগুলোকে আমি নিজের মতো করে আমি কোড লিখে ব্যবহার করতে পারি। এখানে আমি ডিটেল দিলাম, যে ইন্টারফেসটা দিলাম, তুমি এখান থেকে নামগুলো নিয়ে অন্য ক্লাসে এগুলোকে ব্যবহার করতে পারো। তো ইন্টারফেস হচ্ছে একদম কমপ্লিটলি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যেটা হাইড করছে, অ্যাবস্ট্রাকশন করছে। তাহলে ফুললি অ্যাবস্ট্রাকশন করার জন্য ইন্টারফেস, আর যদি পার্টলি যদি অ্যাবস্ট্রাকশন করে কিছু করলাম কিছু করলাম না, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এন্ড মেথড দিয়ে কাজ করতে পারি। So this is the concept of abstraction in Java. Question is encapsulation in Java. যেটা দেখো year 2017-2013 অনেকবার কোশ্চেনটা is repeatedly. তো encapsulation in Java. তো encapsulation in Java এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে ভিভিআই কোশ্চেন এটা। তো wrapping up of data and code under a single unit is known as encapsulation. ডেটা অ্যান্ড কোডকে একটা ইউনিটের মধ্যে রাখাকে বলা হয় এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন রেফার টু দ্য বান্ডলিং অফ ফিল্ডস, বান্ডলিং করা, যেটাকে জুড়িয়ে রাখা, অ্যান্ড মেথডস ইনসাইড এ সিঙ্গেল ক্লাস, একটা সিঙ্গেল ক্লাসের মধ্যে বান্ডেল করে রাখাকে বলা হয় এনক্যাপসুলেশন। ইট ইজ ইউজ টু মেক শিওর দ্যাট দ্য সেন্সিটিভ ডেটা ইজ হিডেন ফ্রম ইউজার্স। ডেটা হাইড থাকে, তো এই সেন্সিটিভ ডেটাগুলো হাইড করা থাকে, দ্যাট ইজ দ্য ডেটা হাইডিংও বলা হয় এটাকে আমরা, encapsulation or data hiding. It is used to make sure that the sensitive data is hidden from users. Public class A, example দিলাম একটা public class A, তার মধ্যে দেখো roll number, marks আছে, they are known as data. তো ডেটা গুলো, আর এখানে মেথডস কি আছে, পাবলিক ভয়েড গেট ডেটা এর মধ্যে ইনস্ট্রাকশন, পাবলিক ভয়েড পুট ডেটা এর মধ্যে ইনস্ট্রাকশন, they are known as method. তো এই ডেটার মেথডকে একটা ক্যাপসুলের মধ্যে রাখা, দ্যাট ইজ যদি ক্লাস হয় এটা পুরোটা একটা ক্লাস, আমাদের ডেটা অ্যান্ড মেথডকে কম্বাইন করে যে ক্লাসটা রাখছে, দ্যাট ইজ নোন অ্যাজ এনক্যাপসুলেশন। তো এনক্যাপসুলেশন ইজ দ্য টেকনিক থ্রু হুইচ উই ক্যান কম্বাইন ডেটা অ্যান্ড মেথড ইনটু এ সিঙ্গেল ইউনিট, অ্যান্ড দ্য সিঙ্গেল ইউনিট ইজ নোন অ্যাজ ক্লাস। তো এই কোশ্চেনটা আমরা এনক্যাপসুলেশন অর ডেটা হাইডিং ফরম্যাট যদি কোশ্চেন আসে, এই অ্যান্সারটা আমরা লিখবো। নেক্সট কোশ্চেন, ওপি প্যারাডিগাম। ওপি প্যারাডিগাম যে কোশ্চেনটা আছে, ওপি প্যারাডিগাম, ওপি প্রিন্সিপালস আর প্যারাডিগাম কনসেপ্ট আলাদা। তো ওপি প্যারাডিগাম যে অ্যান্সারটা হবে সেটা একটু ডিফারেন্ট হবে।
এই দেখো এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু ডিফারেন্ট। ও অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডিগাম। তো এই কোশ্চেনে অনেকে কি করে অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটার ওপি ক্লাস অবজেক্ট এগুলো লিখতে শুরু করে, বাট এটার অ্যান্সারটা একটু ডিফারেন্ট হবে। দেখো, the object oriented paradigm took its shape from the initial concept of new programming approach. এটা নিউ প্রোগ্রামিং অ্যাপ্রোচ থেকে শেপটা নিয়েছে, where while the interest is in design and analysis method came much later, যেখানে ডিজাইন অ্যানালিসিস মেথডটা পরে এসছে। তো এটা ইনিশিয়াল কনসেপ্ট অফ নিউ প্রোগ্রামিং। The first object-oriented language was Simula, যেটা simulation of real system, যেটা নাম ছিল Simula, was developed in 1960, যেটা 1960 তে ডেভেলপ করা হয়েছিল Simula। এরপর রিসার্চার নরওয়েন কম্পিউটিং সেন্টার in 1970, Alan Kay and his research group Xerox PARC created personal computer named Dynabook. The first pure object oriented programming যেটা আমরা দেখছি, যেটা হচ্ছে ওপিএল যেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা স্মল টক ফর প্রোগ্রামিং অফ দ্য ডাইনাবুক, যেটা এই জেরক্স অ্যালান কি অ্যান্ড রিসার্চ গ্রুপ তৈরি করেছিল পার্সোনাল কম্পিউটার নেম ডাইনাবুক, যেখানে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও পিএল যেটা স্মল টক তৈরি হয়েছিল। In 1980, Grady Booch published a paper titled Object-Oriented Design that mainly presented a design for the programming language. যেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা ডিজাইন একটা পেপারে পাবলিশ হয়েছিল, এডিএ, এইটা নাম ছিল এডিএ। In the ensuing editions, he extended the idea to complete object-oriented design method. In 1990, যেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন ইনকর্পোরেটেড বিহেভিয়ারাল আইডিয়াস অফ অবজেক্ট ওরিয়েন্টেড মেথডস। তো two significant innovations or techniques by James Rombergs and object oriented software OAC by Ivor Jacobsons. তো এটা মেইনলি প্যারাডিগাম বলতে আমরা কিভাবে এটা পরপর এসছে সেই টেকনিকটা আমি দেখাবো এখানে। তো তোমরা প্রথমে এইগুলো একটু লিখে নিলে যে এগুলোতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এসছে সিমুলা, তারপরে ধীরে ধীরে স্মল টক, দেন এডিএ, তারপর আস্তে আস্তে বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো 1990 এর পর ডেভেলপড হয়েছে। তো প্রথমে যেটা আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডিগাম করতে গেলে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালিসিস ফার্স্ট। তো অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালিসিস the procedure of identifying software requirement, engineering requirement, and developing software specification in terms of software system object model, which comprises of interacting objects. তো অবজেক্ট ওরিয়েন্টেড ফার্স্ট অফ অল অ্যানালিসিস করা হচ্ছে, যেখানে একটা প্রসিডিওর অফ আইডেন্টিফাইং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিকোয়ারমেন্ট অ্যান্ড ডেভেলপিং সফটওয়্যার স্পেসিফিকেশন ইন টার্ম অফ সফটওয়্যার সিস্টেম মডেল। The main difference between object-oriented analysis and other form of analysis, that is object-oriented approach, যেটা দেখতে পাচ্ছি আমি, requirement are organized around objects which integrate both data and function. They are model after real world objects that the system interact. In traditional analysis methodologies, two aspect function and data are considered separately. যেখানে মেইনলি ডেটাটাকে আমরা গুরুত্ব দেব, সেই অনুযায়ী অ্যানালিসিস করা হবে। গ্রেডি বোচ হ্যাজ ডিফাইন্ড OA as object-oriented analysis, a method of analysis that examines requirement from the perspective of the class and object found in the vocabulary of the problem domain. তো মেইন টাস্ক কি ছিল, তোমরা যদি ডাইরেক্টলি এখান থেকে লিখতে শুরু করো তাও অ্যান্সারটা হবে। মেইন টাস্ক কি ছিল? আইডেন্টিফাইং অবজেক্টস, নাম্বার 2 organize the object by creating object model diagram, number 3 defining the internal of the objects or object attributes, next defining the behavior of the object and how object interact. সেটা প্রথম তৈরি করা হলো তাহলে অ্যানালিসিস, the common model used in OA object oriented analysis are use cases and object model. এরপর অবজেক্টের ডিজাইনে চলে আসলো, প্যারাডিগ্রামিং কিভাবে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এসছি তার স্টেপ বাই স্টেপ টেকনিক্স হলো। তারপর এসে গেল অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালিসিস ফর অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন,
Object oriented design involve implementation of conceptual model produced during object oriented analysis. Design আসলো concept of analysis model which are technology independent and mapped into implementing classes, constraints are identified, interfaces are designed, resulting in a model for solution domain. এটার মেইন ডিটেলস কি ছিল? রিস্ট্রাকচারিং দ্য ক্লাস ডেটা, implementation of methods, implementation of control, implementation of association. তো এখানে গ্রেডি বোচ ডিফাইন্ড যে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন a method of designing encompasses the process of object oriented decomposition and a notation for depicting both logical and physical as well as static and dynamic model of the system under design. তো আমাদের প্রথমেই প্যারাডিগাম যেটা আলটিমেটলি আমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করছি তার প্যারাডিগামে তিনটে প্যারাডিগাম। লাস্ট ফাইনালি আমরা আসছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। তো প্রথমে অ্যানালিসিস, তো ফার্স্ট আছে ও এ হলো, তারপর ও ডি এন্ড ফাইনালি ও পি। Object programming is a programming paradigm based on some upon object, both data and methods that aim to incorporate the advantages of modularity and reusability. Objects, which are usually instances of classes, are used to interact with one another to design applications and computers program. এর ফিচার্স কি ছিল? এটা মেইনলি যে ফিচার্স গুলো ফলো করা হলো সেটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, organize into around objects and classes, focus on data with methods, interaction with objects through functions, reusability of design through creation of new classes. তো আমরা নতুন নতুন এক্সিস্টিং ক্লাস থেকে নিউ ক্লাস তৈরি করছি, অ্যাডিং নিউ ফিচার্স। তো এখান থেকে পুরো প্রোগ্রামিং আমরা ল্যাঙ্গুয়েজ পেয়ে গেলাম, যেখানে সি প্লাস প্লাস, জাভাস, ডেলফি, সি হ্যাশ, পার্ল, পাইথন, রুবি, পিএইচপি, সো মেনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হতে থাকলো। তো দ্যাট ইজ নোন অ্যাজ প্যারাডিগাম। তো এই কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে, অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালিসিস লিখে দেয়, বাট এর অ্যান্সারটা কিন্তু একদম ডিফারেন্ট। তাহলে কি হলো তোমাদেরকে একবার প্রথম থেকে বলে দিই, কারণ এই অ্যান্সারটা যখন লিখবে তোমরা একদম কিভাবে লিখবে দেখো, অনেকটা অ্যান্সার আছে, বাট কিভাবে অ্যান্সারটাকে ইমপ্লিমেন্ট করবে। তো এখানে যে পয়েন্টসগুলো আমি বললাম সেই পয়েন্টগুলোতে ফোকাস করতে হবে। প্রথমেই তোমরা একটু বলে দিতে হবে যে এটা মেইনলি প্রথমে যে আবিষ্কার হয়েছে, কিভাবে আবিষ্কার হয়েছে। তো সেটা একটু 1960 সালে অবজেক্ট ওরিয়েন্টেড পরে সিমুলা এলো, তারপর 1970 সালে যেটা স্মল টক, 1980 সালে এডিএ, অ্যান্ড 1990 সালে মেইনলি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা চলে আসলো। এখানে তিনটে মেন ফিচার্স যেটা আমরা প্যারাডিগাম শিফটের ক্ষেত্রে ইউজ করবে, সেটা হচ্ছে প্রথমে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালিসিস। এটা একটু বললে এটা একটা প্রসিডিওর of identify software engineering requirement and developing software specification in terms of software model. এরপর অ্যানালিসিসের পরে চলে আসলে এখানে ডাইরেক্টলি এই পয়েন্টস গুলো দিলে কি হলো অ্যানালিসিসে, অবজেক্টস, আইডেন্টিফাইং অবজেক্টস বাই ক্রিয়েটিং অবজেক্ট মডেল ডায়াগ্রাম, defining the internal of the objects and object attributes, defining behaviors and how the object interact. এরপর চলে আসলো ডিজাইন। ডিজাইনের ক্ষেত্রে মেইন ইনভলভস ছিল যে ইমপ্লিমেন্টেশন অফ মডেল ডিউরিং, মানে কনসেপচুয়াল মডেল প্রডিউস ডিউরিং অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালিসিস। যে মডেলটা তৈরি হলো সেই মডেলটা ডিজাইন, সে অ্যানালিসিস করে যেটা পাওয়া গেল তার ডিজাইন। ডিজাইনের সময় যে মেইন ফোকাস করা ছিল ক্লাসেস, ডেটা, রিস্ট্রাকচারিং, মেথডস গুলো, অ্যালগরিদমস গুলো, কন্ট্রোল অ্যান্ড অ্যাসোসিয়েশন গুলো। এরপর ফাইনালি যেটা চলে আসলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেখানে আমরা তার ডেটা অ্যান্ড মেথডস গুলো কিভাবে একে অপরে ইন্টারাক্ট করছে, কাজ করছে, ফিচার্স গুলো, এবং কি করে আমরা ফিউচারে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট আমরা কি ধরনের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট সেই কাজগুলো করবো। নিউ ক্লাসেস ক্রিয়েশন, রিউজেবিলিটি প্রপার্টি, অবজেক্ট গুলো ফাংশনের থ্রু ইন্টারাকশন, সেগুলো দেখানো হলো, এবং সেখানে বিভিন্ন ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেগুলো চলে এলো এক এক করে করে। তো দ্যাট ইজ নোন অ্যাজ অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডিগাম। এবার আসছি কমান্ড লাইন আর্গুমেন্ট। কমান্ড লাইন আর্গুমেন্ট মেইনলি যখন তোমরা ডিসকাস করবে কমান্ড লাইন আর্গুমেন্ট অ্যান্সারটা, তোমরা যখন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন অ্যান্সারটা লিখেছো সেখানে স্ট্রিং ইয়ার জিএস সেই জায়গাটাতে কমান্ড লাইন আর্গুমেন্ট হিসেবে কাজ করে। তো ওই অ্যান্সারটাই তোমরা যদি ওখানে লিখে নাও, সেম আমি আগের কোয়েশ্চেন্স অ্যান্সার বুঝিয়েছি সেটাই অ্যান্সার হবে। এবার দেখো সি প্লাস প্লাস আর জাভা। সি প্লাস প্লাস আর জাভার মধ্যে ডিফারেন্স, সেটা হচ্ছে সি প্লাস প্লাস আর জাভার মধ্যে ডিফারেন্স। তো দুটোই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দুটোর মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। এটা 2015 সালে এসেছিল, যদি আসে এটা 3 মার্কসের কোয়েশ্চেনের মতো করে কোয়েশ্চেনটা আসবে। তো এটার অ্যান্সারে আসে যায়।
তো এটা মেইনলি সি প্লাস প্লাস আর জাভার মধ্যে যে তফাৎটা, তো যে কোনো 5টা পয়েন্ট মনে রাখবে। আমি এখানে অনেক কটা পয়েন্ট বোঝাচ্ছি, বাট তোমার যে কোনো 5টা পয়েন্ট মনে রাখবে তাহলেই হবে। তো দেখো প্রথমে সি প্লাস প্লাস হচ্ছে মেইনলি প্ল্যাটফর্ম। তো এইদিকে কম্পারিজনটা দেওয়া আছে যে এটা কি হবে না হবে, তার করসপন্ডিং এ দুটো ডিফারেন্স করা আছে। নাম্বার ওয়ানটা আছে সি প্লাস প্লাস প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কি ডিপেন্ডেন্ট, জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে সি প্লাস প্লাস প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট অ্যান্ড জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। সেকেন্ড পয়েন্ট, কোথায় ইউজ হয়? সি প্লাস প্লাস ইজ ইউজড ফর সিস্টেম প্রোগ্রামিং, যেমন কম্পাইলার, লোডার, এগুলোতে ডিজাইনে ইউজ হয়। জাভা মেনলি ইউজড ইন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং এ, মেনলি উইন্ডো বেস অ্যান্ড ওয়েব বেস অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি। ডিজাইন গোল কি? সি প্লাস প্লাস ওয়াজ ডিজাইন ফর সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং. It was an extension of the C programming language. Java was designed to create interpreter or printing system, but later extended to support networking computing. It was designed to easy to use, accessible to broader audience. Third point. এটা ফোর্থ পয়েন্ট। তো থার্ড পয়েন্টটা তোমরা স্কিপ করতে পারো, থার্ড পয়েন্টটা বড় পয়েন্ট আছে। ফোর্থ পয়েন্টে চলে আসো, সি প্লাস প্লাস সাপোর্ট গো টু স্টেটমেন্ট, জাভা ডাজ নট সাপোর্ট গো টু। যে কোনো 5টা মনে রাখলেই হবে। সি প্লাস প্লাস সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স, জাভা ডাজ নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স। সি প্লাস প্লাস সাপোর্ট অপারেটর ওভারলোডিং, জাভা ডাজ নট সাপোর্ট অপারেটর ওভারলোডিং। সি প্লাস প্লাস সাপোর্ট পয়েন্টার, জাভা সাপোর্ট পয়েন্টার ইন্টারনালি, হাউএভার ইউ ক্যানট রাইট এ পয়েন্টার প্রোগ্রাম ইন জাভা। ইন্টারনালি সাপোর্ট করে, বাট প্রোগ্রামিং আমরা লিখতে পারি না। নেক্সট হচ্ছে সি প্লাস প্লাস ইউজ কম্পাইলার। তো আরেকটাই পয়েন্ট আমি তোমাদের মনে রাখতে বলবো, যে বেশি পয়েন্ট মনে রাখার দরকার নেই। সি প্লাস প্লাস ইউজ কম্পাইলার only, but Java use compiler interpreters. C++ support call by value, call by reference. Java support only call by value. C++ support structured union. Java does not support structured union. So এইভাবে তোমরা বেশি কয়েকটা ডিফারেন্স, তাহলে কি কি ডিফারেন্স মনে রাখবে? C++ প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। C++ মেনলি সিস্টেম প্রোগ্রামিং জন্য ইউজ হয়, জাভা মেনলি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং জন্য ইউজ হয়। সি প্লাস প্লাসে গো টু সাপোর্ট করে, জাভা করে না। সি প্লাস প্লাস মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে, জাভা করে না। যা সি প্লাস প্লাস অপারেটর ওভারলোডিং সাপোর্ট করে, জাভা করে না। সি প্লাস প্লাস যেরকম তুমি বলতে পারো সি প্লাস প্লাস অ্যাপারেট করে না, জাভা করে। সি প্লাস প্লাস পয়েন্টার সাপোর্ট করে, জাভা পয়েন্টার সাপোর্ট করে না। সি প্লাস প্লাসে কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স হয়, জাভাতে কল বাই অনলি ভ্যালু হয়। সি প্লাস প্লাস কম্পাইলার ইউজ করে, জাভাতে কম্পাইল ইন্টারপ্রিটার দুটো ইউজ করে। তো এইরকম ডিফারেন্স কয়েকটা 5টা ডিফারেন্স অ্যাটলিস্ট ওরা মনে রাখবে। এগুলো আমি বোঝালাম, সেগুলো মনে রাখবে। তো এই কোশ্চেনটা আবার নেক্সট কোশ্চেন, জাভা প্ল্যাটফর্ম আর আদার প্ল্যাটফর্মের মধ্যে ডিফারেন্স কি? আমার জাভা প্ল্যাটফর্মে যে কনসেপ্টটা আমরা জানি, তার সাথে আদার্স প্ল্যাটফর্মের কি বেসিক ডিফারেন্স। তো দেখো, জাভাতে মেনলি আমরা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট যে কনসেপ্টটা পাই, আদার প্ল্যাটফর্ম বলতে যেটা স্ট্রাকচার প্ল্যাটফর্ম, সেখানে ক্ষেত্রে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্টটা আমরা পাই না। তো এটা ডিফারেন্সে আসে যায়। এই দেখো, তো এখানে যে জাভা প্ল্যাটফর্ম আর আদার প্ল্যাটফর্মের যে ডিফারেন্স, এটা মেনলি 3 মার্কসের কোয়েশ্চেন আছে। তো এটা ডিফারেন্সটা কিভাবে তোমরা লিখবে দেখো। জাভা ইজ এ প্ল্যাটফর্ম ইজ এ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আদার প্ল্যাটফর্ম ইজ হ্যাজ শো সাচ নো সাচ ফ্যাসিলিটি, মিন আমরা ওরকম ফ্যাসিলিটি নেই। তো বলতে পারো প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। ইট ইজ এ সফটওয়্যার অনলি প্ল্যাটফর্ম, এটা মেনলি সফটওয়্যার অনলি প্ল্যাটফর্ম। আদার প্ল্যাটফর্ম আর মোস্টলি হার্ডওয়্যার অর সফটওয়্যার অনলি and can be run only on the hardware based, এবং সেটা মেনলি হার্ডওয়্যার বেসডে রান করে। ইট হ্যাজ বাইট কোড, এটার মধ্যে বাইট কোড আছে, বাট আদার প্ল্যাটফর্মে হ্যাজ বেসড অন মেশিন কোড। ইট হ্যাজ জেআরই জাভা রান টাইম এনভায়রনমেন্ট, এদিকে নো সাচ এনভায়রনমেন্ট আর দেয়ার। তো এইভাবে আমরা পুরো অ্যান্সারটা কমপ্লিট করবো। তাহলে কি কি পেলাম পয়েন্ট? একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, নো সাচ ফেসিলিটি আর দেয়ার আদার প্ল্যাটফর্মে। সফটওয়্যার মেনলি, এটা আদার্স প্ল্যাটফর্মে সফটওয়্যার হার্ডওয়্যার দুটোই হতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে হার্ডওয়্যার হতে পারে। ইট হ্যাজ এ বাইট কোড, বাট ইট বেসড অন বাকিগুলো মেশিন কোডের উপর বেস করে। এখানে জাভা রান টাইম এনভায়রনমেন্ট আছে, অন্যগুলোতে জাভা রান টাইম এনভায়রনমেন্ট নেই। আরো কিছু বলতে পারে, এটা জেভিএম আছে, ওটা জেভিএম নেই। সো মেনি ডিফারেন্স তোমরা এখানে লিখতে পারো। তো মিনিমাম 3টে কি 4টে ডিফারেন্স লিখলেই হবে। তো এই কোশ্চেনটা কভার আপ হয়ে গেল। নেক্সট হচ্ছে জাভা জেভিএম ভার্সেস জেআরই।
এটা 2012-তে এসেছিল কোশ্চেন, এটাও ম্যাকআউটের একটা কোশ্চেন। এখানে যত কটা কোশ্চেন দেখছো সবই ম্যাকআউটের প্রিভিয়াসে যত কোশ্চেনগুলো এসছে সবগুলোকে আমি এটা চ্যাপ্টার 1-এর মধ্যে রেখেছি। চ্যাপ্টার 1-এর মধ্যে আমার এখানে দেখতে পাচ্ছি 29টা কোশ্চেন আছে, চ্যাপ্টার 2-তে আরো রিমেনিং কোশ্চেনগুলো পরপর আসে। তো আমি পুরো জাভা যত আছে সবই আমি ডিসকাস করছি এই একটা কমন ভিডিওর মাধ্যমে। নেক্সট হচ্ছে জেভিএম অ্যান্ড জিআরইর মধ্যে কি ডিফারেন্স। জেভিএম আর জিআরই ডিফারেন্সটা অলরেডি আমরা করেছি, যে জিআরই আর জেভিএম এর ডিফারেন্স এটাও আগে অলরেডি ডিসকাস করেছি। তো এই কোশ্চেনটা অলরেডি আমি সলভ করেছি, এটা আগেও ছিল একটা কোনো কোশ্চেনে হয়তো উপরে। ইয়েস, জেভিএম জিআরই যে কোশ্চেনটা ছিল আগে এখানে মেনলি কনসেপ্ট অফ জেভিএম, এই যে উপরে কোশ্চেনটাতে ছিল, যেটা ম্যাকআউটে একটা কোশ্চেন পেপারে এসেছিল আগে। তো এই কোশ্চেনটা একবার রিপিট হয়ে গেছে, জেভিএম অ্যান্ড জিআরই। নেক্সট, স্ট্রাকচার অফ জাভা প্রোগ্রাম। এই কোশ্চেনটা 2018-তে এসেছিল, বাট স্টিল এই কোশ্চেনটা আসার চান্স আছে প্রিভিয়াস ইয়ারগুলোতে, যেহেতু কোন একবার এসেছিল, বাট এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে তার একটা নিজস্ব স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা জানতে হবে। সেরকমই জাভার একটা নিজস্ব স্ট্রাকচার আছে, তো সেই স্ট্রাকচারটাতে আমরা আসছি। এটা তো স্ট্রাকচার অফ জাভা প্রোগ্রাম। The basic structure of Java program mainly যে স্ট্রাকচারটা ফলো করে, number 1 is documentation section, number 2 is package statement, number 3 import statement, number 4 interface statement, number 5 class definition, and class definition এর মধ্যে mainly main method আর others functions গুলো কল হচ্ছে। ডকুমেন্টেশন সেকশনে কি হয়, ডকুমেন্টেশন সেকশন মেনলি ইমপ্রুভ করা হয় প্রোগ্রামের রিডেবিলিটি, যেটা আমি দিতে পারি নাও পারি। ইট ইজ ইউজ টু ইমপ্রুভ দ্য readability of the program. It consists of single line or multiple line comment. আমি সিঙ্গেল লাইনে করতে পারি, এটা এটা মাল্টিপল লাইনে আমি অনেকগুলো লিখে স্ল্যাশ স্ল্যাশ স্টার ডট ডট স্টার স্ল্যাশ অথবা দুটো কমেন্ট লাইন করতে পারি, যেটা সিঙ্গেল লাইন। ডকুমেন্টেশন করলে কি হয়, এটা অথর বা কে পাবলিশ কেন ব্যবহার করছি, কোথায় কি কাজগুলো হচ্ছে সেগুলো পরে যে প্রোগ্রামার আসবে বা যে ডেভেলপার আসবে সে বুঝতে পারবে। নাম্বার 2, প্যাকেজ স্টেটমেন্ট allow us to declare our classes in a collection of package. মেনলি যে প্যাকেজ ফরম্যাটে আমরা ইম্পোর্ট করি সেই প্যাকেজ স্টেটমেন্টটা সেকেন্ড। তারপর আমি এখানে প্যাকেজ অ্যাকচুয়ালি যদি আমরা ক্লিয়ার কোনো প্যাকেজ বানাতে চাই তখন এটা ইউজ করি। নেক্সট, ইম্পোর্ট করি। ইম্পোর্ট স্টেটমেন্ট ইজ ইউজ টু রেফার দ্য ক্লাসেস স্টোর ইন দ্য আদার প্যাকেজেস। যে ক্লাসগুলো আমরা ব্যবহার করব যেগুলো অন্য প্যাকেজের মধ্যে তৈরি করা আছে অলরেডি, আর এখানে আমি প্যাকেজগুলো তৈরি করতে চাইছি, এই প্যাকেজটা অ্যাকচুয়ালি তৈরি করতে চাইছি আর এখানে তৈরি অলরেডি আছে। ইম্পোর্ট কখন ইউজ করি, তাহলে ইম্পোর্টের কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ মিন ইম্পোর্ট। ইম্পোর্ট স্টেটমেন্ট ইজ ইউজ টু রেফার টু দ্য ক্লাসেস, যে ক্লাসগুলোকে ব্যবহার করব সেগুলো প্যাকেজের মধ্যে স্টোর আছে। নেক্সট ওয়ান ইজ ইন্টারফেস সেকশন। ইট ইজ ইউজ টু স্পেসিফাই দ্য ইন্টারফেস ইন জাভা, এটা যে জাভাতে ইন্টারফেসগুলো তৈরি করতে হেল্প করে। নেক্সট ওয়ান ইজ ক্লাস ডেফিনেশন। এই জাভা প্রোগ্রাম মে কন্টেন্স সেভারাল ক্লাস ডেফিনেশনস, অনেকগুলো ক্লাস থাকতে পারে। ক্লাস ডেফিনেশন মে defines the information about the user defined classes in a program. এবং ক্লাস ডেফিনেশনের মধ্যে ডেফিনেটলি একটা ক্লাস ডেফিনেশন মেইন থাকবে, যেখানে জেভিএম রান করবে। ইট ইজ এসেনশিয়াল পার্ট অফ দ্য জাভা। ফ্রম দ্য মেইন মেথড দ্য এক্সিকিউশন অ্যাকচুয়ালি স্টার্টস অ্যান্ড ফলো দ্য অর্ডার স্পেসিফাইড। এক্সাম্পল, ইম্পোর্ট java.io.star, দ্যাট ইজ এখানে দেখো ডকুমেন্টেশন, দেন ইজ ইম্পোর্ট করছি, এখানে প্যাকেজ ক্রিয়েট করিনি, নেক্সট ক্লাস বানিয়েছি একটা ক্লাস এ, ক্লাসের মধ্যে ভেরিয়েবলস এক্স আর ওয়াই এখানে ডিক্লেয়ার করেছি এবং তার সাথে অ্যাসাইনও করেছি। দে আর নোন অ্যাজ গ্লোবাল ভেরিয়েবল এবং ক্লাসের মেম্বার্স এরা। তারপর ইউজার ডিফাইন্ড মেথড বানালাম, যে মেথডগুলোকে ডেটা মেম্বার হিসাবে এখানে জেডটা ইউজ করছি আলাদা, এবং ক্লাস মেম্বার এটা, আর এখানে জেডটা ডেটা মেম্বার লোকাল ভেরিয়েবল।
এবং এর মধ্যে আমি জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই করেছি, যোগ করে প্রিন্ট করিয়েছি। আরেকটা ক্লাস বানিয়েছি যে ক্লাসটা হচ্ছে মেন ক্লাস, যার মধ্যে মেন আছে, মেন ক্লাস, মেন মেথড, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং ইয়ার্জেস, কমান্ড লাইন আর্গুমেন্ট, এবং এখানে আমি অবজেক্ট তৈরি করছি। এ থেকে অবজেক্টটা নিউ করে ডাইনামিকলি অ্যালোকেট হচ্ছে অবজেক্টটা, এবং যখন আমি কল করবো তখন ডেফিনেটলি ওবিজে ডট ক্যালকুলেশন করতে হবে। তো ওবিজে ডট ক্যালকুলেশন করলে অবজেক্টটা থ্রু দিয়ে আমরা এই ক্যালকুলেশন মেম্বারটা কল হয়ে যাবে। তো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ বেসিক্যালি একটা ক্লাস জাভা প্রোগ্রাম। জাভা প্রোগ্রাম করার সময় তাহলে এই স্ট্রাকচারটা ফলো করবে। ডকুমেন্টেশন, এটা সাজেস্টেড, প্যাকেজ, ইম্পোর্ট, ইন্টারফেস, দিস আর অপশনাল। ক্লাস ডেফিনিশনস অপশনালস, কারণ আমি তৈরি করলে করতে পারি, নাও পারি, কিন্তু আমাকে মেইনটা দিতেই হবে, এটা এসেনশিয়াল, যেখান থেকে জেভিএমটা রান হবে। মেইনটা ডেফিনেটলি এসেনশিয়াল। তো এখানে প্রত্যেকটা পয়েন্টস আমি বলে দিচ্ছি কোনটা কি কাজ আছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখে লিখে নাও আমি যখন বোঝাচ্ছি। নেক্সট কোশ্চেনে আসতে দেখো। নেক্সট কোশ্চেনে এখানে যেহেতু আমি এই কোশ্চেনটা অলরেডি বোঝাচ্ছি, তাই এই কোশ্চেনটা আমি ডিসকাস করে নিই যে ক্লাস ভেরিয়েবল আর এখানে যে কোশ্চেনটা আমি দেখলাম এটাও ডিসকাস করে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। ইনস্ট্যান্স ভেরিয়েবল আর ক্লাস ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স, এই কোশ্চেনটাও ম্যাকআউটে একবার এসেছিল কোশ্চেন পেপারে, তো এটা ইম্পর্টেন্ট ডিফারেন্স। ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল, when we declare a member variable in a class, then we declare an instance variable. যদি কোনো একটা মেম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করি ক্লাসের মধ্যে, they are known as instance variable. It is basically static variable that can be declared anywhere at the class level with static. তো with static দিয়ে যদি আমি ডিক্লেয়ার করি, that is class level, that is known as class variable. Instance variable cannot be shared between classes. দুটো ক্লাসের মধ্যে ইনস্ট্যান্স ভেরিয়েবল, একটা ক্লাসের নিজস্ব ইনস্ট্যান্স, সে কাউকে শেয়ার করবে না, দে বিলং টু ওয়ান স্পেসিফিক ক্লাস। বাট এই ধরনের ক্লাস ভেরিয়েবলস গুলো কি করে, শেয়ার করে, মোর দেন ওয়ান ক্লাসের মধ্যে ভেরিয়েবলস গুলো শেয়ার হয়, ক্লাস সাব ক্লাসের মধ্যে শেয়ার হতে পারে। নেক্সট ওয়ান ইজ চেঞ্জেস দ্যাট আর মেড টু দিস ভেরিয়েবল থ্রু ওয়ান অবজেক্ট উইল নট রিফ্লেক্ট ইন অ্যানাদার অবজেক্ট। একটা অবজেক্ট দিয়ে চেঞ্জেস করলে অন্য অবজেক্ট রিফ্লেক্ট হয় না। বাট ক্লাস ভেরিয়েবলস এর ক্ষেত্রে কি হয়, চেঞ্জেস আর মেড to these variables through object will reflect another object, যেহেতু শেয়ার করছে সবাই তাহলে রিফ্লেক্ট হয়। Instance variable hold values that must be referenced by more than one method. Constructor or block of essential block or essential part of the object's state that must be present throughout the class. They would only be one copy of each class variable per class, regardless how many objects are created from it. একটাই কপি থাকবে, সবাই যে কোনো অবজেক্ট সবাই শেয়ার করবে, বাট এটার ক্ষেত্রে একটাই কপি একটা ক্লাসই থাকে, সেটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। যেমন এখানে এক্সাম্পল আছে ক্লাসে এক্স, এখানে আমি এক্স আর ওয়াই রেখেছি, যেটা এইখানে ওর মধ্যে ইনস্ট্যান্স ভেরিয়েবলস, সেটা একটা ক্লাসেরই মেম্বার্স হিসেবেই থাকবে। বাট যেটা ক্লাস ভেরিয়েবল, যেটা স্ট্যাটিক ক্লাসের ভেরিয়েবল কেন বলা হচ্ছে, যাতে অন্য অবজেক্টগুলো যেগুলো তৈরি করবে সবাই ডেটাটাকে আপডেটেড ভার্সন এবং তার শেয়ার করতে পারে, এই জন্য এটাকে ক্লাস ভেরিয়েবল বলে। স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে আমরা এটাকে ইউজ করছি। তো এটা খুবই কমন, এটা কোশ্চেন এসে যায়। তাহলে কি হলো, ইনস্ট্যান্স ভেরিয়েবলস হচ্ছে যেগুলো আমরা ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করলাম এবং ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অন্য অবজেক্টে রিফ্লেক্ট হবে না। আর এক্সাম্পল এরকম দিলাম আমি, এখানে কি হচ্ছে, স্ট্যাটিক ভেরিয়েবল স্ট্যাটিক দিয়ে ডিক্লেয়ার করি ক্লাস ভেরিয়েবল, শেয়ার করতে পারে সাব ক্লাসে এবং অন্যরা এটাকে মডিফাই করলে অ্যাক্সেস করতে পারবে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ ইনস্ট্যান্স ভেরিয়েবল অ্যান্ড ক্লাস ভেরিয়েবল। নেক্সট কোশ্চেন, জার 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 অপশনস গুলো কি কি আছে এখানে দেখো। সি আর জাভা এই ডিফারেন্সটা অলরেডি আমি আগেও বুঝিয়েছি, ডেফিনেটলি উপরে কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, যে সি আর জাভা এটা অলরেডি আমি আগে এগুলোকে বুঝিয়েছি। তো এবার দেখো নেক্সট কোশ্চেনটা আসছে, জার বলে যে কনসেপ্টটা আছে, জার ইন জাভা। এবার এই 21 নম্বর কোশ্চেনটাই আসছে, তাহলে আমরা 22 নম্বর কোশ্চেনটা দ্যাট ইজ অলরেডি আমাদের হয়ে গেছে, এই কোশ্চেনটা আর বোঝানোর প্রয়োজন নেই। দেখো জার জার যে অপশনটা আছে সেই কোশ্চেনটা আসছে, জার। দেখো জার মিন হচ্ছে বেসিক্যালি জাভা আর্কাইভ, তো এটা একটা জাভার আর্কাইভ, জার জে, জাভা জে আর আর্কাইভের আর। jar file is a file that contains a compressed version of the class file. এটা compressed version আছে, অডিও ফাইল, ইমেজ ফাইল ও ডাইরেক্টরিজ, অনেকগুলো জিনিসকে একসাথে রাখলে জার ফাইল হিসাবে রাখতে পারি। জাভা আর্কাইভ টুলস প্রোভাইডেড অ্যাজ এ পার্ট অফ জেডিকে, জার ফাইলটা মেনলি একটা জেডিকে এর পার্ট। কি কমান্ড আছে এখানে, কি কি অপশনস আছে, মেনলি আমরা যদি
কোনো একটা জাভা রিলেটেড জিনিসগুলোকে একসাথে রাখতে চাই আর্কাইভ করে, তখন জার ইউজ করি। টু ক্রিয়েট এ জার ফাইল, এই কমান্ডটা দেবো জার সিএফ জার ফাইল আর ইনপুটস গুলো, যেমন ধরো এখানে দিচ্ছি এখানে জার সিএফ এবিসি ডট জার। টু ভিউ দ্য কন্টেন্ট জার টিএফ জার ফাইল, জার টিএফ এটা ফাইলটার নাম। তো এক্সট্রাক্ট যদি করতে চাই যে জাভার থেকে কি ফাইলগুলো থেকে, জাভা জার এক্সেপ্ট জার ফাইল, জাভা এক্সেপ্ট জার ফাইল। তো এইভাবে আমরা তো রান যদি করি স্পেসিফিক অ্যাপ্লিকেশন অফ দ্য জার ফাইল, জাভা হাইফেন জার এবিসি ডট জার, জাভা হাইফেন জার এবিসি ডট জার। দিস আর দ্য অপশনস যে জাভার জার ফাইল আছে। তো মেইনলি জার হচ্ছে আর্কাইভ ফাইল, যেখানে বিভিন্ন ক্লাস, ইমেজেস ফাইল, ডাইরেক্টরি, ফোল্ডারে আমরা প্রোভাইড করি। এটা জেডিকে এর মধ্যে এটা থাকে। দিস আর দ্য অপশনস। 2 মার্কস বা 3 মার্কসের কোশ্চেন আসতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 23, 2D অ্যারে ইন জাভা। এটা মেনলি 2018-তে এসেছিল, আরও কোশ্চেন এসেছিল। মেনলি এটাকে মাল্টি ডাইমেনশন অ্যারে হিসেবেও আসতে পারে। মাল্টি ডাইমেনশন অ্যারে, তো জাভাতে মাল্টি ডাইমেনশন অ্যারে কীভাবে কাজ করে, তো সেই মাল্টি ডাইমেনশন অ্যারেগুলো সম্বন্ধে কোশ্চেনটা আসতে পারে। দেখো এই 2D অ্যারের কনসেপ্টটা কীভাবে কাজ করছে। অ্যান্সারটা 2D অ্যারে। তো 2D অ্যারে মোর দেন ওয়ান অ্যারে যখনই আমরা ইউজ করছি, এটা এটা মাল্টি ডাইমেনশন অ্যারেও কোশ্চেন আসছে। তো আমি এখানে 2D অ্যারেটা আগে ডিসকাস করছি, তারপর মাল্টি ডাইমেনশন অ্যারে ডিসকাস করছি। মোর দেন ওয়ান অ্যারে আমরা যদি এসে যাই, তখনই সেটা 2D অ্যারে হিসেবে আমরা বলতে পারি। টু ডাইমেনশনাল অ্যারে হিসেবে স্পেসিফিকলি এখানে আমি আলোচনা করছি 2D অ্যারে। টু ডাইমেনশনাল অ্যারে ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আমি আগেই বললাম মাল্টি ডাইমেনশনাল অ্যারের একটা সিম্পল ফর্ম, মোর দেন ওয়ান হলেই মাল্টি হয়ে যায়। A two-dimensional array can be seen as an array of one-dimensional array for easier understanding. এটির সিনট্যাক্সটা দেখো কিভাবে। ডেটা টাইপটা আগে দেবে, তারপর এই থার্ড ব্র্যাকেটগুলো দেওয়ার জন্য, যে অ্যারে বোঝানোর জন্য, তারপর অ্যারে নেম, তারপর নিউ ডেটা টাইপ। নিউ কথাটা লিখতেই হবে ডাইনামিকলি, এবং ডেটা টাইপটা আরেকবার লিখতে হবে। অ্যান্ড এখানে আমি ইন্ডেক্সটা দেবো এক্স আর ওয়াই। যেমন ধরো এখানে ইন্টিজার, থার্ড ব্র্যাকেট মানে 2D, 1D 2D, অ্যারেটার নাম এই অ্যারে দিয়েছে। নিউ নিউ দিয়ে ডাইনামিক মডিফিকেশন ইন্ট, ইন্টিজার ডেটা টাইপ 10 আর 20 হচ্ছে সাইজ। তো এইভাবে আমরা এটাকে আমরা ব্যবহার করতে পারি। যদি অ্যাসাইন করতে চাই, ইনিশিয়ালাইজ করতে চাই কোনো ভ্যালু দিয়ে, তো যত ডিক্লেয়ার হয়ে গেল, তারপর ইনিশিয়ালাইজ অ্যারে নেম, রো ইন্ডেক্স, কলাম ইন্ডেক্স। যদি ইনিশিয়ালাইজ করে ধরো অ্যারেতে আমি 1 and 3-তে আমি ইনিশিয়ালাইজ করতে চাই 12 দিয়ে, এখানে তাহলে 1 নম্বর রো 3 নম্বর কলামে 12 পেয়ে যাবো। তো এইভাবে আমরা 2D অ্যারেকে ইনিশিয়ালাইজ করতে পারি। তো একটা সিম্পল আইডিয়া দিচ্ছি এখানে। একটা প্রোগ্রাম করছি যেখানে 2D অ্যারে কিভাবে ম্যাট্রিক্স ফরম্যাটে রাখছি দেখতে পাবে তোমরা। পাবলিক ক্লাস ম্যাট্রিক্স নাম দিয়েছি, ক্লাসটার নাম ম্যাট্রিক্স। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং ইয়ার জিএস। তো এখানে আমি আর্গুমেন্টস দিয়েছি। এখানে ফার্স্ট অফ অল যেটা করেছি দেখো, ইন্ট থার্ড ব্র্যাকেট মিন, এটা একটা অ্যারে তৈরি হয়েছে এখানটায়। তো অ্যারেটা 2D অ্যারে, কারণ দুটো থার্ড ব্র্যাকেট ইউজ করছি মিন 2D অ্যারে। এবার ম্যাট্রিক্সটা নাম দিয়েছি ম্যাট্রিক্স। এখানে একটা এও নাম দিতে পারতো, সাইজ করেছি 2x2, মানে 2 রো 2 কলাম। আরেকটা ম্যাট্রিক্স নিয়েছি ম্যাট্রিক্স 2। এটা দেখো এই থার্ড ব্র্যাকেটটা আগেও দিতে পারো, পরেও দিতে পারো, দুটোই সেম, কোনো মিনিং রং হয়ে যাবে না। আগেও যদি দিতে পারো তাহলে এটা বোঝে 2D অ্যারে, পরেও দিতে পারো 2D অ্যারে। 2 3 দিলাম। এখানে যখন আমি এবার ম্যাট্রিক্সটাকে ডিক্লেয়ার করছি ইন্টিজারে, মানে এর মধ্যে ভ্যালুস দিচ্ছি, দেখো এটা হচ্ছে ম্যাট্রিক্সটা অ্যাসাইন করছি সব ভ্যালুসগুলো। ফার্স্ট রোতে দিলাম এটা, সেকেন্ড রো এটা, থার্ড রো এটা, ফোর্থ রো, মিন 0 1 2 3। তো এখানে ম্যাট্রিক্স 3-তে যেটা রাখলাম সেটা এইভাবে আমি রাখতে পারলাম। এবার ম্যাট্রিক্স 4টাকেও এইভাবে আমি রাখতে পারি। যদি আমি ম্যাট্রিক্স 5, এগুলো আমি জাস্ট বিভিন্ন রকম ভাবে অ্যাসাইন করা দেখাচ্ছি। এবার এখানে স্ট্রিং ম্যাট্রিক্স বানাবো। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এটা প্রথম রোতে স্টোর হবে, দ্বিতীয়টা সেকেন্ড রোতে স্টোর হবে। এইভাবে আমরা এগুলো তৈরি করতে পারি। দিস ইজ দ্য কনসেপ্ট অফ 2D ম্যাট্রিক্স ইন জাভা। তো মাল্টি ডাইমেনশনাল ম্যাট্রিক্সে যদি কোশ্চেন আসে, তো 2D অ্যারের কনসেপ্টটা তোমরা ডেফিনেটলি লিখতেই পারো কিভাবে 2D অ্যারে কাজ করছে। এর সাথে বেশি ইন্ডেক্স ইউজ করার জন্য এটা আমরা মাল্টি কথাটা এখানে বেসিক্যালি ইউজ করছি। মাল্টি ডাইমেনশন মিন মোর দেন ওয়ান ইন্ডেক্স যখনই পাচ্ছি। তো অ্যারে বেস জাভা মাল্টি ডাইমেনশন অ্যারে, মাল্টি ডাইমেনশন অ্যারে বেসিস ইন জাভা মাল্টি
dimensional array can be defined in a simple word as array of array. The data in multidimensional array are stored in tabular form, row measure form. তো tabular format আমরা রাখবো। ফার্স্ট দেখো ডেটা টাইপ, ফার্স্ট ডাইমেনশন এটা দিচ্ছি, সেকেন্ড ডাইমেনশন ডট ডট করে এন ডাইমেনশন, মানে সাইজ 1 সাইজ 2 ডট ডট করে সাইজ n ইকুয়াল টু করে, যেরকম আমরা অ্যারে নেম করে নিউ ডেটা টাইপ দিই, সেম ভাবেই যতগুলো এখানে 2D তে যেমন দুটো আমরা তৈরি করেছি, যেমন আমরা তৈরি করার সময় যেমন ইন্ট এ থার্ড ব্র্যাকেট এটা বুঝলো এটা একটা অ্যারে, এটা এই দুটো আগেও দিতে পারো পরেও দিচ্ছি, ইকুয়াল টু নিউ ইন্ট ডেটা টাইপটা আরেকবার দেবো, তারপর এখানে আমি সাইজ দেবো, এটার মধ্যে 2 এটা 3। যদি মোর দেন 1 করতে চাও তাহলে 3D অ্যারে, এখানে আরেকটা সাইজ দিতে হবে। এইভাবে সাইজগুলো যা যেরকম স্পেসিফাই করতে চাও মেমোরি অ্যাভেলেবল অনুযায়ী স্টোর হয়ে যাবে। তো ডেটা টাইপটা মেইনলি ডেটা, ইন্টিজার, ক্যারেক্টার এক্সট্রা, ডাইমেনশনটা হচ্ছে 1D 2D 3D এর উপর, অ্যারে নেম অফ দ্য অ্যারে, সাইজ হচ্ছে সাইজ অফ দ্য ডাইমেনশন রেসপেক্টিভলি। এবার দেখো 2 ডাইমেনশনের একটা এক্সাম্পল দিয়েছি, 2D অ্যারে এর নাম দিয়েছি 10 আর 20 সাইজ নিয়েছি, 3D এর এক্সাম্পল দিয়ে দেবে একটা, তিনটে সাইজের বলছে। এইভাবে আমরা মাল্টিডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করতে পারি। মাল্টিডাইমেনশনাল অ্যারে অ্যাপ্লিকেশন কোথায় ইউজ হয়? Multidimensional array used to store data in a tabular form, storing roll number, marks of student, etc. In dynamic programming question, multidimensional arrays are used, which are used to represent the state of the problem. Apart from this, they also have application in many standard algorithm problem like matrix multiplication, adjacency matrix representation, etc. তো এটা মাল্টিডাইমেনশনাল বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন হিসেবে আমি এটা দিয়েছি। তো এই কোশ্চেনটা সলভ হয়ে গেল। নেক্সট আছে 24 কোশ্চেন নাম্বার 24, এটা 2023 কোশ্চেনটা এসেছিল, অটো বক্সিং অ্যান্ড আনবক্সিং। তো এই কোশ্চেনটাকে আমরা এখন ডিসকাস করবো। দেখো এটার আইডিয়াটা বুঝে নাও, অটো বক্সিং অ্যান্ড আনবক্সিং। তো এই থিওরিটিক্যালি কোয়েশ্চেনটা এসছে কোয়েশ্চেন পেপারে, এই কোয়েশ্চেনটা দেখে নাও। ফার্স্ট অফ অল অটো বক্সিং কনসেপ্টটা কি বলছে দেখো। অটো বক্সিং মিন হচ্ছে অটোমেটিক কনভার্সন অফ প্রিমিটিভ ডেটা টাইপ ইনটু ইটস করসপন্ডিং র্যাপার ক্লাস নোন অ্যাজ অটো বক্সিং। প্রিমিটিভ ডেটা টাইপকে যদি আমি তার র্যাপার ক্লাসে কনভার্ট করি, প্রিমিটিভ ডেটা টাইপ বলতে কি বোঝো? প্রিমিটিভ ডেটা টাইপ দেখো ডেফিনেটলি যে ইন্টিজার যেটা করছি আমরা, ফ্লোট, ডাবল, বাইট, যেগুলো মেশিন ইনবিল্ট আছে, যেগুলো প্রিমিটিভ ডেটা টাইপ, সেগুলোকে যদি আমি র্যাপার ক্লাসে কনভার্ট করি, দেখো এখানে দেখো ইন্টিজার আইএনটি আছে, কিন্তু আমি র্যাপার ক্লাসটা কি আইএনটিইজিআর, মানে যেখানে আমি ক্লাস হিসেবে রাখতে চাই, তো সেটাকে আমি কনভার্সন যদি করতে চাই তাহলে দ্যাট ইজ অটো বক্সিং। তাই লেখার সময় কি লিখবে? The automatic conversion of primitive data type into its corresponding wrapper class is known as autoboxing. তারপর এক্সাম্পল দিয়ে দিতে পারো এখানে একটা, যে পাবলিক ক্লাস র্যাপার 1 নাম দিলে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং args int x 40, এবার ax টা দেখো ইন্টিজার হিসাবে র্যামের মধ্যে স্টোর আছে 40। এবার আমি ইন্টিজার যেটা নিয়েছি এটা দেখো একটা ক্লাস, যেটার মধ্যে i একটা তার অবজেক্ট। এবার ইন্টিজার ডট ভ্যালু, এবার এই ভ্যালু অফ মানে ইন্টিজারের মধ্যে ভ্যালু অফ ফাংশনটা যেটা এক্সটাকে নেবে, নিয়ে এইখানে আইতে কনভার্ট করে দেবে, তার মানে কি আইটাতে স্টোর হয়ে যাবে, কনভার্ট আইএনটি টু ইন্টিজার। এখন ওই ইন্টিজার ক্লাসটা, যে ক্লাসটা অলরেডি তৈরি করা আছে র্যাপার ক্লাস হিসাবে, ক্লাস ইন্টিজার একটা অলরেডি তৈরি করা আছে র্যাপার ক্লাস জাভাতে, তার মধ্যে এই আইটাতে স্টোর হয়ে যাবে। তার মানে কি এটা মেশিনে ডিপেন্ডেন্ট, কিন্তু এটা প্রোগ্রামের থ্রু দিয়ে স্টোর হচ্ছে, অটো বক্সিং। ইন্টিজার j equal to x, তাতে আমি অটো বক্সিং করছি। নাও কম্পাইল উইল রাইট দ্য ভ্যালু ইন্টারনালি। এবার যদি প্রিন্ট করাও তাহলে যেটা এক্স কে প্রিন্ট করালেও যা অ্যান্সার দেবে, আই কেও প্রিন্ট করালেও তাই অ্যান্সার দেবে, জে কেও প্রিন্ট করাও। তার মানে কি নর্মালি যে আমি ভ্যালুগুলো ইউজ করি প্রিমিটিভ ডেটা টাইপ, সেগুলো যদি ক্লাসের মধ্যে গিয়ে স্টোর করো, দে আর নোন অ্যাজ অটো বক্সিং। এবার আনবক্সিং, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু এটা প্রচুরবার এই কোয়েশ্চেনটা এসছে কোয়েশ্চেন পেপারে, আবার রিপিট করতে পারে, 2023-এও কোয়েশ্চেনটা এসছে। তো অটোমেটিক কনভার্সন অফ র্যাপার টাইপ ইনটু ইটস করসপন্ডিং প্রিমিটিভ টাইপ, এটা অটোমেটিক কনভার্সন অফ র্যাপার টাইপ ইনটু করসপন্ডিং প্রিমিটিভ টাইপ ইজ নোন অ্যাজ আনবক্সিং। আনবক্স করা হচ্ছে, এবার র্যাপার ক্লাস থেকে তার ডেটাটা ফিরিয়ে দিচ্ছি, মানে একটা
বক্স র্যাপার ক্লাস নিয়ে আসছি আর একটা র্যাপার ক্লাসটা কি? র্যাপার ক্লাস হচ্ছে যেখানে আমি একটা নিজস্ব ক্লাস তৈরি করছি, যেটা আমি পরে আবার ডিসকাস করবো। সেখানে ক্লাস প্রোগ্রামের থ্রু দিয়ে তৈরি করছি, সেখানে আমি ডেটাগুলোকে বাইরে রিমুডি ডেটাগুলো রাখছি। তো যেরকম এখানে দেখো, ইট ইজ দ্য রিভার্স প্রসেস অফ অটো বক্সিং। এক্সাম্পল, ক্লাস র্যাপার 2 নাম দিয়েছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং ইয়ারজিএস ইন্টিজার এক্স, যেটা ইন্টিজার একটা ক্লাস, যেটা র্যাপার ক্লাস, যে ক্লাসটা অলরেডি প্রোগ্রামে জাভাতে তৈরি করা আছে। সেখানে আমি ধরো এখানে 20 অ্যাসাইন করলাম এক্সট্রাতে। তাহলে এক্সট্রাতে আমি এটা কনস্ট্রাক্টর পাস করলাম, সেখানে গিয়ে এক্স তে অবজেক্ট আছে, এখানে স্টোর হলো। এবার এই অবজেক্টটা থ্রু দিয়ে আমি ফাংশনটা কল করছি, এক্স ডট ইন্ড ভ্যালু, মানে অবজেক্টটা দিয়ে ফাংশনকে কল করছি, ইন্ড ভ্যালু ফাংশনটাকে। সেই ওই এক্সটার যে ভ্যালুটা অবজেক্টের ভেতর পাস হয়েছে সেখানে আইতে ফিরিয়ে দিচ্ছে। এবার তুমি যেতেও ফিরিয়ে দিতে পারো এক্সটাকে ডাইরেক্টলি। তো এইভাবে তুমি জিনিসগুলোকে এখানে যখনই কনভার্ট করছো তখন তাকে বলা হয় অটো বক্সিং। তার মানে কি, তুমি ক্লাসের মধ্যে থেকে বাইরে ভেরিয়েবল নিয়ে আসছো, সেই ভ্যালুগুলোকে বলা হয় আনবক্সিং। তো অটো বক্সিং অ্যান্ড আনবক্সিং, সো ইম্পর্টেন্ট কোশ্চেন এটা জাভাতে। নেক্সট কোশ্চেন, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ ওওপি। দেখো, তোমরা অলরেডি অ্যাডভান্টেজের অনেক জেনেছো, যেগুলো মেনলি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড ডেটা সিকিউর থাকে এবং রিউজেবিলিটি করতে পারি, একই ফাংশনকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, ইন্টারনেট বেস প্লেট প্রোগ্রামিং করতে পারি, সিকিউর থাকে। তো এবার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটা 2023-এর কোশ্চেনে এসেছিল, তো এটা ডিসকাস করছি আমি সে রিমেনিং কোশ্চেন্সে। এই দেখো, তো এই কোশ্চেন অ্যান্সারটা আমি এখানে আসছি, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। তো যে কোনো তিনটে বা চারটে পয়েন্ট তোমরা মনে রাখবে, এখানে অনেক কটা পয়েন্ট দেওয়া আছে, যে কোনো তিনটে চারটে। যেমন অ্যাডভান্টেজ বলতে বেনিফিট, we can build the program from standard working module that communicate with one another rather than having to start writing the code from the scratch, which lead to the saving of development time and high productivity. তো এখানে আমরা যেরকম আমরা স্ট্যান্ডার্ড ওয়ার্কিং মডিউল তৈরি করতে পারি, কমিউনিকেট করতে পারি, রাদার দ্যান হ্যাভিং টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং থেকে স্টার্ট করতে হবে এরকম নয়। সেখানে প্রোডাক্টিভিটি আর ডেভেলপমেন্ট টাইমটা খুব বেড়ে যাবে। তো কোনো একটা আইডিয়া থেকে স্টার্ট করলাম, যেহেতু বটম আপ অ্যাপ্রোচ। এটা কি করে, allow to break the program to bit size program that can be easily solved one object at a time। তো এটা ইজিলি সলভ করা যায়। নিউ টেকনোলজি, গ্রেটার প্রোগ্রামের প্রোডাক্টিভিটি, বেটার সফটওয়্যার কোয়ালিটি পাই আমরা, মেনটেনেন্স কস্ট খুবই কম হয়। ওপি সিস্টেম ক্যান বি ইজিলি আপগ্রেডেড টু লার্জ, স্মল টু লার্জ। It is possible to that multiple instance of object coexist. It is very easy to partition the work in a project-based object. It is possible to map object in a problem domain to those in the program. The principle of data hiding help the programmer to build secure program. Using inheritance, we can eliminate redundant code. Message passing technique is used to communicate between objects. And data center design approach enable us to capture more detail of the implementation form. তো আমরা এইভাবে কিছু অ্যাডভান্টেজ, তো এই অ্যাডভান্টেজগুলো বেসিক্যালি কি, আমরা যেভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করছি, যেরকম প্রথম থেকে যদি আমি প্রোগ্রামটা ভাবতে থাকি এটা হবে এটা হবে, তাহলে অনেক সময় লেগে যাবে। যদি আমি যে কোনো একটা জায়গা থেকে বেশি জায়গা দিয়ে স্টার্ট করি, তারপর প্রোগ্রামটা তৈরি করতে থাকি, দ্যাট ইজ মিনিমাম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। এবং এটা মেনলি অবজেক্টকে অ্যাট এ টাইম ভেবে কাজ করা হয়, ফাংশনস এর উপর বেটার। এটা সফটওয়্যার কোয়ালিটি, মেনটেনেন্স কস্ট ভালো হয় খুব বেশি। স্মল টু লার্জ প্রোগ্রাম তৈরি করা যায়, এবং যেখানে আমি প্রজেক্ট বেস ওয়ার্কগুলো পার্টিশন করতে পারি ইজিলি। মেন যে আরো কিছু কিছু অ্যাডভান্টেজেস, যেরকম ডেটা সিকিউর থাকে, আমরা ইনহেরিটেন্স ইউজ করে এলিমিনেট করতে পারি রিডান্ডেন্ট কোডগুলোকে, এবং এক্সিস্টিং নিউ ক্লাস তৈরি করতে পারি। তো দিস আর দ্য অ্যাডভান্টেজেস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আর ডিসঅ্যাডভান্টেজেস কি আছে দেখো, কিছু ডিসঅ্যাডভান্টেজ এরকম আছে, লেন্থ অফ দ্য প্রোগ্রামস ডেভেলপড ইউজিং ওপি ল্যাঙ্গুয়েজেস much larger than the procedural approach. Since the programming become larger in size, it require more time to be executed. That leads to slower execution. অনেক সময় কি হয়, আমরা যখন প্রোগ্রাম ডেভেলপ করি, প্রসিডিউরাল অ্যাপ্রোচে মাচ লার্জার হয়। তো প্রোগ্রামটা যেহেতু লার্জার হয়, অনেক সময় এক্সিকিউশনটা স্লো হয়ে যেতে পারে। বেসিক
ছোট জিনিসকে আমরা জটিলভাবে বানাতে চাইছি, তো সেটা তো সিকিউর করতে চাইছি, কোড তো বেশি হবেই। We cannot apply OOP anywhere. It is not a universal language. It is applied only when it is required. It is not suitable for all types of problem. পৃথিবীর সব প্রবলেমের জন্য সুটেবল নয়। ওপি টেক টাইম টু গেট ইউজ টু ইজ। Everything is treated as object. Before applying, we need to have an excellent thinking in terms of object. Programmer need to have brilliant design skill and programming skill with proper planning because OP is little bit tricky. তো ডেফিনেটলি একটু প্রোগ্রামিং আইডিয়া ভালো থাকতে হবে। নর্মালি সবই অবজেক্ট বেস, তাই অবজেক্টগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে, সেটা আমার ডিসঅ্যাডভান্টেজেস অফ ওপি। তো এখানেও তোমরা দুটো কি তিনটে পয়েন্টস তোমরা লিখতে পারো, এবং এটাতে টাইম বেশি লাগে প্রোগ্রামার ডেভেলপ করতে, সবাই ইউজ টু নয়, এবং অবজেক্ট তৈরি করার আগে ভাবতে হয় অবজেক্টের মধ্যে কি রাখবো, ডেটা রাখবো, মেথড রাখবো। তো এটা একটু ডিফিকাল্ট টু ডিজাইন, আর প্রোগ্রামের সাইজটাও একটু বড় হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন। Next question is generalization and specialization in Java. এই কোয়েশ্চেনটা 2023 এসেছিল, generalization and specialization in Java. তো জাভাতে জেনারেলাইজেশন স্পেশালাইজেশন বলতে আমরা কি বুঝি সেগুলো আমি এখানে ডিসকাস করছি। দেখো এই পরে কোয়েশ্চেনটা আছে জেনারেলাইজেশন স্পেশালাইজেশন, 3 মার্কসের কোয়েশ্চেন আছে, এটা ম্যাক্সিমাম 5 মার্কস। কনভার্টিং দ্য সাবক্লাস টাইপ ইনটু এ সুপার ক্লাস ইজ কল্ড জেনারেলাইজেশন। তাই সাবক্লাস টাইপটাকে কনভার্ট করছি ইনটু সুপার ক্লাস টাইপ। অনেক সাবক্লাস বলতে আমরা বুঝি সুপার ক্লাস, উপরের ক্লাসটা সাবক্লাস হচ্ছে, এগুলোকে আমরা বলি। তাহলে আমরা অনেক কটা সাবক্লাসকে যদি একটা সুপার ক্লাসে নিয়ে যাই, দ্যাট ইজ generalization. Making subclass because we are making the subclass to become more general. আমরা সাবক্লাসটাকে মোর জেনারেল করতে চাই, and its scope is widening. It is also called widening or upcasting. Widening is said because the classes will become more general. For example, if we say car is vehicle, then there will be no objections. Thus, Java compiler will not ask for cast operator in generalization. তো আমরা কি করলাম, এখানে বিভিন্ন সাবক্লাসে ইনটু সুপার ক্লাসে নিয়ে আসলাম বলে জেনারেলাইজ করা। যেমন উই সে কার ইজ এ ভেহিকেল, তো কারকে আমরা ভেহিকেল বলতে পারছি, নো অবজেকশন, দেয়ার ইজ নো অবজেকশন। তো এখানে আমরা ওয়াইডেনিং করছি, আমরা অনেক কটা জিনিসকে ওয়াইডেনিং করছি, যে আলাদা আলাদা না করে ধর অনেক কটা অবজেক্ট আছে, কার, ট্রাক, সবাইকে আমি ভেহিকেল বললাম, জেনারেলাইজেশন হয়। স্পেশালাইজেশন, কনভার্টিং দ্য সুপার ক্লাস ইনটু সাব ক্লাস। স্পেশালাইজ করছি, একটা সুপার ক্লাসকে আমরা ছোট ছোট সাব ক্লাসে কনভার্ট করে দিচ্ছি, যেটা এটা আলাদা আলাদা আলাদা। তো দ্যাটস স্পেশালাইজেশন। ওয়ার কামিং ডাউন ফ্রম মোর জেনারেল টু স্পেসিফিক। জেনারেলাইজেশন থেকে আমরা স্পেশালাইজেশনে নিয়ে আসছি। যেমন স্টুডেন্ট ইজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, বিসিএ স্টুডেন্ট, বিটেক স্টুডেন্ট, সো মেনি স্টুডেন্টস, মেডিকেল স্টুডেন্ট, আলাদা স্পেশালাইজ করছি। ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন কলেজ থেকে যেমন ডিপার্টমেন্ট পাচ্ছি। We are coming down from more general form to specific form, and hence scope is narrowed. Hence this is called narrowing or downcasting. এটাকে আমরা downcasting বলে। Narrowing is not the same because the classes will become more and more specific, thus give rise of more and more doubts. For example, if we say vehicle is a car, we need a proof. Vehicle is a car, we need a proof. Thus, Java compiler specifically asks for casting. This is called explicit casting. তো এটাতে আমরা দুই ধরনের কনসেপ্ট জানলাম। মেনলি তোমরা যে পয়েন্টসগুলো লিখবে সেটা হচ্ছে সাবক্লাসগুলোকে সুপার ক্লাস নিয়ে আসি, জেনারেলাইজেশন। উই আর মেকিং দ্য সাবক্লাস মোর জেনারেল। ওয়াইডেনিং করছি আমি, যেটাকে আপকাস্টিং। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেবে, কার ইজ এ ভেহিকল, দ্যাট ইজ নো অবজেকশন। স্পেশালাইজকে আমরা উল্টোটা করছি, সুপার ক্লাস থেকে আলাদা আলাদা ভাগে ভেঙে নিচ্ছি। স্পেশালাইজ করছি, স্পেসিফিক করছি, ন্যারো করছি, সেখানে ন্যারোয়িং করছি। তো ন্যারোয়িং করাটা is not safe because the classes are more and more specific হয়ে যাচ্ছে, more doubts থাকছে। we say vehicle is a car, we need a proof। হ্যাঁ, তখন আমরা প্রুফ চাই যে কারটা কি থাকলে কার বলবো কাকে। তো জেনারেলাইজ অ্যান্ড স্পেশালাইজেশন টু ডিফারেন্ট কনসেপ্ট। তো এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা বেসিক্যালি 3 to 5 মার্কসের কোয়েশ্চেন। তো এখানে পয়েন্টসগুলো তোমরা একবার নোট ডাউন করে নিও, একবার লিখে নিও, এবং যা যা ভাবে এক্সাম্পল দেওয়া হচ্ছে প্রত্যেকটা জিনিসকে এখানে লিখে নিও। নেক্সট, মেজর এলিমেন্ট অ্যান্ড মাইনর এলিমেন্ট অফ জাভা, যেটা মেনলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কিছু এলিমেন্টস আছে যেগুলো মেজর এলিমেন্ট, কিছু 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 এলিমেন্টস আছে যেগুলো মাইনর এলিমেন্ট। তো আমরা সেই অ্যান্সারটাতে আসছি। দেখো এই কোশ্চেন অ্যান্সারটা অনেকের জানা থাকে না,
বাট এইটা আসতেই পারে, কোশ্চেনটা 2023-এ কোশ্চেনটা এসেছিল, তো এটা রিপিট করতেই পারে। তো এলিমেন্টস অফ দ্য অবজেক্ট মডেল, দেয়ার আর 4 মেজর এলিমেন্টস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। নাম্বার 1 ইজ অ্যাবস্ট্রাকশনস, যেটা মেজর এলিমেন্টস, মেজর মানে যেগুলো বেশি প্রয়োজন অবজেক্টে, অ্যাবস্ট্রাকশন দরকার, এনক্যাপসুলেশন দরকার, মডিউলারিটি আর হায়ারার্চি। আর মাইনর বলতে আমরা যেগুলো বুঝি টাইপিং, কনকারেন্সি, পারসিস্টেন্স। তো প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আমি এখানে ডিসকাস করছি। মেজর এলিমেন্ট আর এসেনশিয়াল এলিমেন্ট, মাইনরস আর ইউজফুল বাট নট এসেনশিয়াল। তো দরকারি কিন্তু খুব বেশি কাজের নয়। যেমন মেজরে আমি এগুলো আবার পয়েন্টসগুলো অ্যানালিসিস করেছি। Number one is abstraction. Abstraction is one of the fundamental way in which, as in which we as human cope with complexity. Abstraction denote the several essential characteristics of object that distinguish it from all other kinds of object. It provides clearly defined conceptual boundaries related to perspective of the viewers. অ্যাবস্ট্রাক্ট করছি, হাইড করছি আমরা ডিটেল, কিছু ডিটেল জানাবো, কিছু জানাবো না। এটা নেচার, একদম এটা মেজর, এটা থাকতেই হবে যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে। Next, encapsulation. Encapsulation is the process of compartmentalize the element of the abstraction. আমি আলাদা করে সেটাকে ক্যাপসুলের মধ্যে রাখছি, ডেটা হাইড করছি। আমি encapsulation serve to separate contractual interface of an abstraction and in implementation. তোমরা যে abstraction and encapsulation definition পড়েছো সেগুলো এখানে লিখতে পারো, বাট এই পয়েন্টসগুলো একটু আলাদা করে লেখা আছে এখানে দেখো। 3 নম্বর হচ্ছে মডিউলারিটি। Modularity is the property of a system that has been decomposed into a set of cohesive and loosely coupled modules. এমন একটা প্রপার্টি যে প্রপার্টিতে মডিউলগুলো একে অপরের সাথে কিভাবে কানেক্টেড আছে, স্ট্রং কানেকশন আছে কি লুজ কানেকশন আছে, সেটা বোঝানোর জন্য মডিউলারিটি দরকার। হায়ারার্চি ইজ দ্য র্যাঙ্কিং অফ অর্ডারিং অফ অ্যাবস্ট্রাকশন, কার উপর কাকে কল হবে, কিভাবে হবে। Two most important hierarchy is a class structure, is a generalization, specialization, or object structure, part of or whole part. Inheritance is the most important, is a hierarchy. Basical inheritance defines যেটা is a hierarchy করি, যেটাকে আমরা ক্লাস স্ট্রাকচারটাকে ইনহেরিট করে যাই, কম্বাইন করি, আলাদা করতে থাকি। তো ইনহেরিটেন্স ডিফাইন্স এ রিলেশনশিপ among classes where one class share the structure behavior defined from another class. তো দিস আর দ্য হায়ারার্চি, মানে কার উপর কাকে অ্যাবস্ট্রাকশন করব, কিভাবে অ্যাবস্ট্রাকশন হবে, সেগুলো হায়ারার্চি। মাইনর এলিমেন্টসে কি পাচ্ছি, টাইপিং। Concept of typing deriving primarily theories of abstract data type. A type is a precise characterization of structure or behavior, which is a collection of entities all shared. Typing is the enforcement of all of the classes of the objects such that objects of different types may not be interchanged. At the most, they may be interchanged only in very restricted way. তো মেনলি যেখানে আমরা টাইপিং যখন করবো, এটা এমন একটা কনসেপ্ট থিওরি অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের ক্ষেত্রে ইউজ করায়। এটা ক্যারেক্টারাইজ করে, বিহেভিয়ারটা করে যে আমি এন্টিটিগুলো কি ধরনের টাইপ নেব, কিভাবে কাজ হবে একে অপরে, সেই রেস্ট্রিক্টেড ওয়েটা বোঝানো যায়। তো এটা মেনলি অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের থিওরিজ থেকে এসছে মেনলি, প্রাইমারিলি। কনকারেন্সি, it is the property of distinguishing active object from one that is not active. মানে আমি কি করে বুঝবো যে কোনটা কাজ হচ্ছে, কোনটা কাজ হচ্ছে না, কি অবজেক্টে কাজ হচ্ছে, কি হচ্ছে না, সেটার জন্য কনকারেন্সি। পারসিস্টেন্স, it is the property of object through which its existence transcend time, that is object continue to exist after its creator ceases to exist, or space, that is the object locations move from the address space to in which it was created. So persistence is the property through which existence transcend time, that is object continues to exist after a creator ceases to exist. তো এইভাবে আমরা এই কোশ্চেন্স অ্যান্সার গুলো পাচ্ছি। তাহলে মাইনর এলিমেন্ট মেনলি, তোমরা যদি কোশ্চেনটা আসে, এগুলো ডিটেল আলোচনা করার দরকার নেই, খুব বেশি মার্কস জেনারেলি দেয় না, ছোট করে পয়েন্টস গুলো লিখে দেবে, তাতেই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। যদি পুরোটাই পড়ে যাও তাহলে তো বেটার হয় ডেফিনেটলি। নেক্সট ওয়ান ইজ জাভা ডাজ নট সাপোর্ট ডিস্ট্রাক্টর। জাভা ডিস্ট্রাক্টর সাপোর্ট করে না। তো এই কোশ্চেনটা আমার এই চ্যাপ্টার 1 তার লাস্ট কোশ্চেন, দ্যাট ইজ জাভা ডাজ নট সাপোর্ট ডিস্ট্রাক্টর। তো এখানে আমরা অ্যান্সারটা কিভাবে লিখছি দেখো। এই দেখো এই কোশ্চেনটা অ্যান্সারটা 3 মার্কস বা 2 মার্কসের কোশ্চেন থাকে এটা।
Why Java does not support destructor? In Java, garbage collector automatically delete the unused object to free up the memory. Developer have no need to mark the object for deletion, which is error prone and vulnerable to the memory leak. So it is sensible Java have no destructor. কারণ কি আমরা জানি কি ডিস্ট্রাক্টর কি করে, ডিস্ট্রাক্টর যে কনস্ট্রাক্টর যেটা অ্যালোকেট করে মেমোরিটা, ডিস্ট্রাক্টর সেটা ডিঅ্যালোকেট করে। বা জাভাতে তো গার্বেজ কালেক্টর আছে যেটা রান টাইমে যে আনইউজড আর আনরেফারেন্স যে অবজেক্ট বা মেমোরিগুলো ইউজ হচ্ছে সেগুলো মেইনলি গার্বেজ কালেক্টরই সেগুলোকে ডিলিট করে দেয়, এই জন্য ডিস্ট্রাক্টরের কোনো প্রয়োজন নেই। তাহলে অ্যান্সারটা হবে, যদি কোশ্চেন জিজ্ঞেস করে জাভা সাপোর্ট ডিস্ট্রাক্টর, তোরা বলে নো। এবং ওয়াই, বলবে দেয়ার ইজ এ গার্বেজ কালেক্টর দ্যাট ইজ ইউজ টু collect the unreferenced memory locations, so no need to be use of the destructor. The destructor use করার প্রয়োজন নেই। destructor সেম কাজ করে প্রোগ্রামের থ্রু দিয়ে, যেটা মেইনলি সি প্লাস প্লাসে ইউজ হয়, বাট এখানে আমাদের destructor প্রয়োজন হচ্ছে না, জাভার গার্বেজ কালেক্টর ওই কাজটা করে ফেলছে। নেক্সট লাস্ট কোশ্চেন, এটা চ্যাপ্টার 1 এর। তো চ্যাপ্টার 1টা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, বাট এখান থেকে প্রচুর কোশ্চেন ক্যারি হয়ে গেল, তোমরা প্রত্যেকটা কোশ্চেন এখান থেকে দেখে যাও। এই ভিডিওটার লেন্দি ভিডিও হতে চলেছে, বাট এটা যদি পুরোপুরি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখে যাও, ডেফিনেটলি তোমরা সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার নিজেরাই করতে পারবে। এক্সপ্লেন ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। নেক্সট কোয়েশ্চেনটা আসছি, ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। দেখো, অ্যাসোসিয়েশন মিন হচ্ছে কিভাবে আমরা সেপারেট ক্লাসকে অবজেক্টের থ্রু দিয়ে অ্যাসোসিয়েট করবো। তো অ্যাসোসিয়েশন সম্বন্ধে আইডিয়াটা কি? অ্যাসোসিয়েশন ইন জাভা ইজ কানেকশন অর রিলেশন বিটুইন টু সেপারেট ক্লাসেস। They are set up through their objects. Association relationship indicate how objects know each other and how they are being using each other functionalities. It can be one to one, একটার সাথে একটা হতে পারে, one to many, many to one, and many to many. তো ফর এক্সাম্পল দেখো এখানে একটা দেওয়া আছে, a person can have only one passport, that is one to one. একটা পার্সনের একটা যদি ক্লাস হয়, সে একটা পাসপোর্ট যদি অবজেক্ট হয় তাহলে one to one. If we talk association between bank and employee, a bank can have many employee, one to many. Similarly, city exists exactly one state, তার মানে কি many, but state can have many cities, so many to one relationship. And many to many mean হচ্ছে দেখো এখানে we talk about the association between teacher and student. Multiple teacher can be associated with a single teacher, and a single teacher can be associated with multiple teachers. So both are treated and deleted independently, created and deleted independently. This is many to many relationship. So these are the concept যেখানে আমরা অ্যাসোসিয়েশন বলতে অবজেক্ট গুলো কিভাবে কে অপরের সাথে রিলেটেড আছে সেটাকে বলছি অ্যাসোসিয়েশন। তো এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যাসোসিয়েশন। এবং কি কি ধরনের অ্যাসোসিয়েশন ডিগ্রি আছে? 4 ধরনের ডিগ্রি দেখলে, ওয়ান টু ওয়ান, একটা ক্লাস, এই এক্সাম্পল গুলো মনে রাখবে, এখানে যে এক্সাম্পল গুলো আমি দিয়েছি, one to many and many to one and many to many. তো দিস আর দ্য এক্সাম্পলস, এগুলো তোমাদের এই অ্যাসোসিয়েশন বুঝতে হেল্প করবে। তো এই এখান থেকে আমি চ্যাপ্টার 1টা দেখো কভার আপ করে গেলাম। তো চ্যাপ্টার 1টা এখান থেকে পুরো কমপ্লিট করলাম, যেখানে 29 কোয়েশ্চেন ছিল চ্যাপ্টার 1 থেকে। প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি ডিসকাস করলাম, এর বাইরে চ্যাপ্টার 1 থেকে কিছু কোয়েশ্চেন আসতে পারে না। চ্যাপ্টার 1 আমি নাম দিয়েছি কেন? এখানে বেসিক ইন্ট্রোডাকশন আদার থিংস আছে এখানে, সেই জন্য এটা আমি চ্যাপ্টার 1 নাম দিয়েছি। So this is the answer of chapter 1. এবার আমরা আসবো চ্যাপ্টার 2 তে। যদি আমি চ্যাপ্টার 2 ডিসকাস করব, চ্যাপ্টার 2 ইন কনস্ট্রাক্টর পলিমরফিজম ইনহেরিটেন্স। এই চ্যাপ্টার 2 তে আমি এই টপিকসগুলো রেখেছি, সেগুলো যে আবার কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো প্রত্যেকটা ডিসকাস করব। প্রথমে আসছি হোয়াট ইজ কনস্ট্রাক্টর। তো ফার্স্ট কোশ্চেন যেটা ডিসকাস করব, হোয়াট ইজ কনস্ট্রাক্টর অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ কনস্ট্রাক্টর। Constructor is a special member function whose name is same as class name. Constructor is a special member function যার নাম হচ্ছে class name এর same. Constructor is used to initialize the object. Object কে initialize করতে help করে. It is used to set initial values of the object. Constructor is called automatically when the objects of the class is created. Constructor নিজে থেকে called হয় automatically যখন এই অবজেক্টটা তৈরি হয় ক্লাস থেকে। Every time an object is created using new keyword, at least one constructor is created. যখনই আমি নিউ কিওয়ার্ড দিয়ে ক্রিয়েট করি অবজেক্ট, তখনই একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে যায়, at least one. Constructor never return anything, not even void. Constructor cannot be static, final and synchronized. Constructor are called only once, whereas instance method can be called again and again. যে ইনস্ট্যান্স মেথড গুলো আছে সেগুলোকে আমি বারবার কল করতে পারি, যেরকম ডিসপ্লে,
ক্যালকুলেশন, বাট আমরা কনস্ট্রাক্টরের মধ্যে যে প্যারামিটার্সগুলো ইনিশিয়ালাইজ করে কনস্ট্রাক্টর, সেই কনস্ট্রাক্টরগুলোকে একবারই কল করি, একবারই কল, বারবার কল করা যায় না, কারণ যখন অবজেক্ট তৈরি হয় তখনই কলড হয়ে যায়। ক্লাসে এক্স আর ওয়াই এখানে তার ভেরিয়েবলস, এটা হচ্ছে কনস্ট্রাক্টর, ক্লাসের নাম আর ফাংশন নাম সেম সেম, এবং এর মধ্যে এক্স ইকুয়াল 10 ওয়াই 20 রাখা হয়েছে। এই ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করা হচ্ছে, এক্স এর মান 10 ওয়াই মান 20। তো এটা যখনই কল হবে তখন এক্স আর ওয়াই ইনিশিয়ালাইজ হয়ে যাবে। ডিসপ্লেটা হচ্ছে যেরকম আমি বললাম, এখানে পয়েন্টটা দেখো, কনস্ট্রাক্টর ক্যান বি কল অনলি ওয়ান্স, বাট ইনস্ট্যান্স মেথড যেটা ডিসপ্লে we can be call again and again, can be called again and again. তো এখানে আমি ডিসপ্লে কল করলাম, এক্স আর ওয়াই ডিসপ্লে হয়ে গেল। এবারে ক্লাস বি মধ্যে আমি অবজেক্টটা তৈরি করছি, এ থেকে অবজেক্টটা, সেই অবজেক্টটা নিউ এ করলাম, সঙ্গে সঙ্গে আমি ওবিজি ডট ডিসপ্লেটা কল করতে পারছি। তাহলে ওবিজি ডট ডিসপ্লে আমি এখানে কল করতে পারছি, দ্যাট ইজ অবজেক্টের থ্রু দিয়ে আমি মেম্বার্সগুলোকে কল করছি, ইনস্ট্যান্স মেম্বার। বাট আমি যদি কনস্ট্রাক্টর তৈরি করি তাহলে অটোমেটিক্যালি কনস্ট্রাক্টর তৈরি হবে, মানে নিউ দিয়ে যখনই তৈরি করছি এখানে এটা কনস্ট্রাক্টরটা কল্ড হয়ে যাচ্ছে, এক্স এর মান 10 20 একবারই কল্ড হচ্ছে, বারবার না। এবার আমি যদি ওবিজে দিয়ে ডিসপ্লে দিয়ে দুবার তিনবার কল করি তাহলে কল করতে পারি এটা ডিসপ্লেটাকে, বাট কনস্ট্রাক্টরটা একবারই কল করবো। তো এই হচ্ছে কনস্ট্রাক্টর অ্যান্ড ফিচার্স অফ কনস্ট্রাক্টর এবং ক্যারেক্টারিস্টিক অফ কনস্ট্রাক্টর। নেক্সট ওয়ান ইজ ডিসক্রাইব নো আর্গুমেন্ট অ্যান্ড প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। নেক্সট কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, নো আর্গুমেন্ট অ্যান্ড প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এই দেখো নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, এই কোয়েশ্চেনটা আসছি। When a constructor method has no parameter, then it is called default constructor. যখন কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার থাকে না তাকে বলে ডিফল্ট কনস্ট্রাক্টর। If we do not define a constructor, then compiler creates a default argument no argument constructor. যখন ক্রিয়েটস করে তখন ডিফল্ট নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর যদি আমরা তৈরি ডিফাইন না করি। Default constructor provides the default values to the object like 0, null, 0.0, etc. তো জিরো নাল এইসব দিয়ে ডিফাইন্ড হয়ে যায়, যদি আমরা ডিফাইন না করি তাহলে কম্পাইলার নিজে থেকে ডিফাইন করে নেয়। ইফ উই রাইট এ কনস্ট্রাক্টর উইথ নো আর্গুমেন্ট অর আর্গুমেন্টস, কম্পাইলার ডাজ নট ক্রিয়েট এ ডিফল্ট কনস্ট্রাক্টর। যদি আমরা রাইট করে দিই তাহলে কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করে না, সেক্ষেত্রে কম্পাইলার যে তুমি তৈরি করে দিলে কনস্ট্রাক্টর সেটা করে। ডিফল্ট অ্যাকচুয়ালি কি, আমরা যখন নিউ দিয়ে অবজেক্ট তৈরি করি তখন আমি যদি কনস্ট্রাক্টর তৈরি করতে বলে যাই তখন ডিফল্ট ভ্যালুগুলো নাল 0.0 অ্যাকর্ডিং টু ডেটা টাইপ সেই অনুযায়ী সেভ হয়ে যায়, কম্পাইলার নিজে থেকে একটা ক্রিয়েট করে দেয় ডিফল্ট কনস্ট্রাক্টর। দেখো এখানে এক্সাম্পলটা দিলে ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এখানে যে এক্সাম্পলটা আমি দিয়েছি দেখো এখানে ক্লাস এ যেটা দিয়ে লিখেছি, এখানে ক্লাস এ এর মধ্যে রোল আছে আর নেম আছে স্ট্রিং। তো এখানে আমি ডিসপ্লে কল করেছি রোল ইজ রোল, নেম ইজ নেম। যদি আমি এখানে প্রিন্ট করাই তাহলে কিন্তু এখানে কোনো ভ্যালু দেওয়া নেই, তার সত্ত্বেও ভ্যালু পেয়ে যাবে। কিভাবে কল করবে দেখো পুরোটা চেষ্টা করি। ক্লাস বি এটা তৈরি করেছি, তার মধ্যে মেন আছে মানে জেভিএম এখান থেকে রান করা শুরু করবে, পাবলিশ স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং জিএস। এ থেকে অবজেক্ট তৈরি করছি নিউ এ, দেখো এই যে এখানে ব্ল্যাঙ্ক আছে তার মানে কি এখানে কোনো কনস্ট্রাক্টর নেই, আমি লিখিনি, তাও কিন্তু কনস্ট্রাক্টরটা কলড হবে। সেই কনস্ট্রাক্টরটা কে কল করে দেবে, কম্পাইলার নিজে থেকে একটা কনস্ট্রাক্টর তৈরি করে দেবে। এখানে এ বলে একটা কনস্ট্রাক্টর তৈরি করে দিল নিজে থেকে, সেটা তোমাকে ইনস্ট্রাকশন লিখতে হবে না, নিজে থেকে তৈরি করে দেবে, যেখানে এই ডেটা টাইপগুলো ইনিশিয়ালাইজ করে দেবে। যেটা তুমি যদি প্রিন্ট করাও দেখো এখানে ভ্যালু দিইনি, যদি এখানে আমি ধরো এখানে যদি কারোর রোল দিতাম 1, কারোর নাম দিতাম ধরো অমিত, তো সেইটা এখানে পাস হতো, তখন তখন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হয়ে যাচ্ছে। কিন্তু আমি এখানে দেখো কোনো কনস্ট্রাক্টর তৈরি করিনি, তাহলে কিভাবে তৈরি হচ্ছে, এগুলো ভ্যালুগুলো কোথা থেকে পাচ্ছি কোথা থেকে, তখন নিজে থেকে ভ্যালুগুলো ওই ডিফল্ট যে কনস্ট্রাক্টরটা সেটা দিয়ে দেবে। তো ডিফল্ট কনস্ট্রাক্টর সেই কনস্ট্রাক্টরে যদি আমরা কনস্ট্রাক্টর তৈরি করতে করি না তখন অটোমেটিক্যালি এই কনস্ট্রাক্টরটা তৈরি হয়ে যায়। দেখো এখানে যদি আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করি সেটা কিন্তু ডিফল্ট নয়, এটা হচ্ছে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, মেইন নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, যেমন ক্লাস এ এবি। মানে আমি এটা এখানে লিখেছি কিন্তু আগের যে প্রোগ্রামটা লিখেছিলাম সেখানে আমি কোনো রকমের কনস্ট্রাক্টরই আমি প্রোগ্রামের মধ্যে লিখিনি, তাহলে কম্পাইলার নিজে থেকে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দেবে অ্যাট দ্য টাইম অফ রানিং, যখন অবজেক্ট ক্রিয়েট হবে তখন।
আর এই জায়গাটা খেয়াল করো, দেখো এখানটায় আমি যেটা তৈরি করেছি, এখানে একটা নিজস্ব কনস্ট্রাক্টর তৈরি করেছি, মানে কি আমাকে ডিফল্ট নয়, আমাকে তৈরি করে দিয়েছি, তখন এই ভ্যালুগুলো নেবে যেটা আমি এখানে অ্যাসাইন করেছি। এবার যদি আমি কল করি, তাহলে আমি ওই যে এটাকে যখনই কল করবো তখন এইখানে পাস হবে, এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেটা এ আর বি তে আমি পেয়ে যাবো। দ্যাট ইজ নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। এটা ডিফল্ট নয়, ডিফল্ট হচ্ছে ও নিজে থেকে তৈরি করে দেবে। আর নো আর্গুমেন্ট মিন আমার প্যারামিটার থাকবে না। এরপরের যে কোয়েশ্চেনটা আছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, দ্যাট মিনস প্যারামেট্রিক কনস্ট্রাক্টর। তো এই কোয়েশ্চেন্সের অ্যান্সারগুলো আমি পরপর ডিসকাস করছি। এই এখানে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর আসতে পারে, প্যারামেট্রিক কনস্ট্রাক্টর, সবকটাই এখানে আমি ডিসকাস করছি। দেখো এই যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে প্যারামেট্রিক কনস্ট্রাক্টর। when a constructor has a specific number of parameter, যদি স্পেসিফিক নাম্বার অফ প্যারামিটার ইউজ করি then it is called parameterized constructor। প্যারামিটার আছে ওখানে, যেমন ইম্পোর্ট জাভা ডট আই ডট স্টার ক্লাস এ, এখানে এবি নিলাম, এর মধ্যে এক্স আর ওয়াই কে আমি এখানে পাস করেছি, এক্স এটা ট্রান্সফার করেছি, ওয়াই বি তে ট্রান্সফার করেছি, দ্যাট ইজ প্যারামিটারাইজ করেছি। এবার আমি যখন আমি অ্যাডিশনকে কল করছি, অ্যাডিশন সি ইকুয়াল টু এ প্লাস বি, সঙ্গে সঙ্গে এ আর বি তে যোগ হয়ে রেজাল্টটা সি তে ট্রান্সফার হচ্ছে এবং সিটা ডিসপ্লে হয়ে যাচ্ছে। তো এখানে আমি অ্যাডিশন প্যারামিটার যা দেবো সেই অনুযায়ী, নিজে থেকে এক্স আর ওয়াই তো পাবে না, ওকে দিতে হবে। কিভাবে দেখো, সিম্পল এক্সাম্পল দেবে, যেরকম আমি দিয়েছি ক্লাস বি মধ্যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং এজেস, সেটা তৈরি করলাম, এ থেকে অবজেক্ট তৈরি করলাম, এটার মধ্যে এ যখন অবজেক্টটা তৈরি হচ্ছে এখানে নিউ হচ্ছে, তখন 5 আর 7 আমি দিয়ে দিচ্ছি। তাহলে মানে এই 5টা কপি হবে কোথায় গিয়ে, ডেফিনেটলি কনস্ট্রাক্টরের মধ্যে যে প্যারামিটার আছে তার মধ্যে গিয়ে ট্রান্সফার হবে 5টা, সেখানে যেটা দেওয়া আছে সেখানে গিয়ে ট্রান্সফার হবে। তাহলে এখান থেকে আমি এই যে ভ্যালুটা এখান থেকে গিয়ে এক্স এ ট্রান্সফার হলো। সিমিলারলি 7টা চলে আসলো ওয়াই এর কাছে, তাহলে 5 আর 7 এখানে পেয়ে গেলাম। 5 আর 7 কে এখানে কপি হলো এ আর বি তে, 5 7 যখনই ট্রান্সফার হয়ে গেল 5 7 কে যোগ করে আমি 12 পেয়ে গেলাম। 12টাকে আমি অ্যাডিশন কল করলে পেয়ে যাবো। তো অ্যাডিশন কল করার পর আমি এটা পাবো। তাহলে এই যে কনস্ট্রাক্টর মধ্যে যে প্যারামিটার পাস করছি সেটা 2টো হতে পারে, 3টে হতে পারে, যে ধরনের যতগুলো ডেটা টাইপ আছে সেই অনুযায়ী আমরা এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা কল করছি। তো নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর মিন যেখানে প্যারামিটার নেই, যেখানে প্যারামিটার থাকছে সেটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এবার নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ প্রাইভেট কনস্ট্রাক্টর, এক্সপ্লেইন ইট উইথ অ্যান এক্সাম্পল। তো প্রাইভেট কনস্ট্রাক্টর বলতে আমরা কি বুঝি এবং তার এক্সাম্পল দিয়ে তাকে বোঝাতে হবে। প্রাইভেট কনস্ট্রাক্টর, তো এখানে দেখো নেক্সট কোয়েশ্চেন আসছি আমি, প্রাইভেট কনস্ট্রাক্টর, প্রাইভেট কনস্ট্রাক্টরটা উপরে রাখছি। দেখো প্রাইভেট কনস্ট্রাক্টর, ইজ দেয়ার এনি ইউটিলিটি অফ প্রাইভেট কনস্ট্রাক্টর, প্রাইভেট কনস্ট্রাক্টর ব্যবহার করে আমার কি কোনো সুবিধা হয়। হোয়াট ইজ প্রাইভেট কনস্ট্রাক্টর, when we declare a constructor as private then it is said to be private constructor। আমরা জানি কনস্ট্রাক্টর কখনো ভ্যালু রিটার্ন করে না, বাট এটা পাবলিক থাকে, কেন কি যখন মেন থেকে কল হয় অটোমেটিক্যালি কনস্ট্রাক্টরটা কল হয়। when a constructor is private we are not able to create an object of the class। আমরা ওই ক্লাসের অবজেক্ট তৈরি করছি না, তার মানে কি একটা ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর নিলাম, সেটাকে আমি এখানে প্রাইভেট করে দিলাম এর আগেটাই, তাহলে ওটা হয়ে গেল প্রাইভেট কনস্ট্রাক্টর। প্রাইভেট কনস্ট্রাক্টর ডাজ নট অ্যালাউ এ ক্লাস টু বি সাব ক্লাস, তার মানে কি ওটা অবজেক্ট তৈরি করছে না, এক নম্বর নট এবল টু ক্রিয়েট অ্যান অবজেক্ট, দুই হচ্ছে ওটা সাব ক্লাস করা যাচ্ছে না, আর আউটসাইড ক্লাস থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না। দ্য রিজন ফর প্রাইভেট কনস্ট্রাক্টর ইন্টারনাল কনস্ট্রাক্টর চেইনিং অ্যান্ড সিঙ্গেলটন ক্লাস ডিজাইন, দিস আর দ্য রিজনস। তার প্রথমে আমি ইন্টারনাল কনস্ট্রাক্টর চেইনিং সম্বন্ধে বলি। when constructor call another constructor of the same class then it is known as constructor chaining। তখন একটা কনস্ট্রাক্টর আরেকটা কনস্ট্রাক্টরকে কল করবে তখন বলা হয় সেটাকে কনস্ট্রাক্টর চেইনিং। দিস কিওয়ার্ড ইজ ইউজড ফর কনস্ট্রাক্টর চেইনিং। কনস্ট্রাক্টর চেইনিং সম্বন্ধে আলাদা কোশ্চেন আসলে ওইটা তোমরা লিখতে পারবে। সিঙ্গেলটন ক্লাস যেটা আছে ডিজাইন ইউজিং প্রাইভেট কনস্ট্রাক্টর। সিঙ্গেলটন ক্লাস আর দোজ ক্লাসেস দ্যাট হ্যাজ অনলি ওয়ান অবজেক্টস, যার একটাই অবজেক্ট আছে, এই জন্য সিঙ্গেলটন ক্লাস বলছি। সিঙ্গেলটন ক্লাস is a private class, এটা একটা প্রাইভেট ক্লাস। দিস ক্লাস ইউজ ইন নেটওয়ার্কিং অ্যান্ড ডেটাবেস কানেক্টিভিটি, যেগুলো নেটওয়ার্কিং ডেটাবেস কানেক্টিভিটিতে ইউজ হয়, যেমন দেখো এখানে আমি দেখাচ্ছি কিভাবে হচ্ছে। তো প্রাইভেট কনস্ট্রাক্টর কোথায় কিভাবে ইউজ হচ্ছে সেগুলো তোমরা এখানে জানতে পারছো। ধরো ইম্পোর্ট জাভা ডট আই ডট স্টার ক্লাস এ তৈরি করছি, এখানে প্রাইভেট স্ট্যাটিক এ অবজেক্ট, স্ট্যাটিক এ থেকে অবজেক্ট তৈরি করছি, স্ট্যাটিক এ অবজেক্ট। তো এখানে প্রাইভেটটা হচ্ছে এ, প্রাইভেট মেম্বারটা এ,
তারপরে কি এখানে আমি এ হচ্ছে প্রাইভেট মেম্বার, এই ক্লাসেই দেখো অবজেক্ট তৈরি হচ্ছে, ক্লাস এ থেকে অবজেক্ট তৈরি হচ্ছে, এর অবজেক্ট হচ্ছে ওবিজে, তার মানে প্রাইভেট থাকছে পুরোটাই, বাইরে আউটসাইডে অ্যাক্সেস হচ্ছে না, এটা প্রাইভেটে। তো এখানে উইদিন প্রাইভেট কনস্ট্রাক্টর পাবলিক স্ট্যাটিক এ ডিসপ্লে, পাবলিক স্ট্যাটিক এ ডিসপ্লে মানে এটা হচ্ছে ক্লাসটার নাম এবং ডিসপ্লেটা হচ্ছে তার মেম্বার। এটা ওবিজে ইকুয়াল টু নাল, তাহলে ওবিজে ইকুয়াল টু নিউ এ রিটার্ন ওবিজে, তার মানে কি পুরো জিনিসটাই প্রাইভেট থাকছে এখানে রিটার্ন ওবিজে। এবার ক্লাস বি যখন তৈরি করছি, দেখো ক্লাস বি যখন তৈরি করছি, এ থেকে অবজেক্ট তৈরি করছি ওবিজে ওয়ান, নিউ দিতে পারবো না কারণ নিউ দেওয়া যাবে না, এ থেকে অবজেক্টটা তৈরি হচ্ছে, অবজেক্টটা জাস্ট তৈরি হচ্ছে, সেটা ইন্টারনালিই থাকছে। এবার ওবিজে ওয়ান ডট ওবিজে ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে এর রেসপেক্টে অবজেক্ট, মানে যেটা ডাইনামিক অবজেক্ট নয়, প্রাইভেট লিস্ট স্টোর হচ্ছে এ ডট ডিসপ্লে। তো এখানে দেখো পুরো জিনিসটাই হচ্ছে পুরো প্রাইভেট থাকছে। তখন ডিসপ্লেটা কল করছি, তখন যদি মেমোরি অ্যাভেলেবেল পায়, দ্যাট ইজ ইকুয়াল টু এখানে যখন নাল হয়ে যাবে, যদি অবজেক্টটা নাল হয়ে যায়, ওবিজে ইকুয়াল টু নিউ এ রিটার্ন ওবিজে যদি অবজেক্টটা নাল থাকে। তো এখানে আমি নতুন করে তৈরি করছি এখানে জিনিসটাকে, এটা হচ্ছে একটা কমপ্লেক্স আইডিয়াস, বাট দ্যাট ইজ উইদিন দ্য কনস্ট্রাক্টর, দ্যাট ইজ নোন অ্যাজ প্রাইভেট কনস্ট্রাক্টর, সবটাই প্রাইভেটলি ইউজ হচ্ছে, গ্লোবালি আমি মেন থেকে অ্যাক্সেস করছি না, মেম্বারকে যেরকম ডট দিয়ে কল করি সেরকম করতে পারছি না, এটা অবজেক্টের থ্রু দিয়েই অ্যাক্সেস হচ্ছে পুরোটাকে প্রাইভেটলি। আরেকটা প্রাইভেট কনস্ট্রাক্টর এক্সাম্পল দেখো, ক্লাস এ নিলাম এখানে একটা ক্লাস এ, যেটা প্রাইভেট এ এ দিলাম, তাহলে ইউ আর উইদিন প্রাইভেট কনস্ট্রাক্টর। পাবলিক স্ট্যাটিক ভয়েড ডিসপ্লে, এখানেই অবজেক্ট তৈরি করছি, এ থেকে অবজেক্ট নিউ এ, মানে এটা বাইরে বেরোচ্ছে না, এখানেই অবজেক্ট তৈরি করছি, ক্লাসের মেম্বারে প্রাইভেটলি ইউজ করছে। ক্লাস বি, ক্লাস বিটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এবার এ ডট ডিসপ্লেকে কল করছে, মানে কি এর ডিসপ্লেটা কল হচ্ছে, ডিসপ্লেটা এর মধ্যে ঢুকছে, এর মধ্যে ঢুকে গিয়ে ওখানে কল হচ্ছে, আমি বাইরে থেকে অ্যাক্সেস হচ্ছে না, এ ডট ডিসপ্লে। এবার ডিসপ্লের মধ্যে অবজেক্টটা তৈরি হচ্ছে, যেটা প্রাইভেটলি, যেটা আমি বাইরে করছিলাম এটা এখানে ভেতরে করছি, তো এটা ভেতরে তৈরি হচ্ছে, মানে পুরো জিনিসটাই একটা ক্লাসের ভেতরেই তৈরি হচ্ছে, যেটা আমরা গ্লোবালি বাইরে তৈরি করছিলাম। দেখো তোমরা যখন অবজেক্ট তৈরি করো ক্লাসের বাইরে মেন থেকে তৈরি করো, এখানে থেকে জাস্ট কল করছি ডিসপ্লেটাকে, সেখানে ঢুকে সেখান থেকে অবজেক্ট তৈরি হচ্ছে, সেই অবজেক্টটা নিউ ওয়ে হচ্ছে, তার মানে কি তখন এই কনস্ট্রাক্টরটা প্রাইভেটলি কল হচ্ছে, ইউ আর উইদিন প্রাইভেট কনস্ট্রাক্টর। ডিসপ্লে কল করলে এখানে ঢুকবে, অবজেক্টটা প্রাইভেটলি অ্যালোকেট হবে, তারপরে সেখান থেকে প্রাইভেট কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। তো সিম্পল এক্সাম্পল, এগুলো তোমাদের ইজিলি মনে থাকবে জিনিসগুলো, খুবই সহজ এক্সাম্পল যার থ্রু দিয়ে বুঝতে পারছো তোমরা কিভাবে কাজ হচ্ছে। এখানেও সেম ভাবেই, এখানে বাইরে কল ক্রিয়েট হয়নি, যারা ডিসপ্লেকে কল করার পর এটা কল হয়েছে, দুটোর ক্ষেত্রে সেম ভাবেই আইডিয়া করছে। তো এটা সেকেন্ড এক্সাম্পলটা আরো ইজি ওয়েতে একটা ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে, যেখানে আমি প্রথমেই জাস্ট ডিসপ্লেকে কল করতাম, ডিসপ্লে গিয়ে ওখানে গিয়ে যেটা অবজেক্ট তৈরি করতে দিলাম, যেহেতু স্ট্যাটিক আছে, স্ট্যাটিক জানো যে তোমরা কখনো অবজেক্ট তৈরি করতে দেয় না, তো এখান থেকে ডাইরেক্ট কল করবো এ দিয়ে, এ হচ্ছে ক্লাসটার নাম, ক্লাসটা তো ভিজিবল, এ ডট ডিসপ্লেকে কল করলে এখানে আসবে, এখানে কি অবজেক্ট তৈরি হবে, তারপর প্রাইভেটটা কল হবে ভেতরে গিয়ে, তো উইদিন ক্লাসের মধ্যেই জিনিসটা অ্যাক্সেস হচ্ছে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ প্রাইভেট কনস্ট্রাক্টর। তো প্রাইভেট কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে আমরা ডেটাটাকে নিজের মধ্যেই, নিজের ক্লাসের মধ্যেই সেটা অ্যাক্সেস করতে পারি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, প্রাইভেট কনস্ট্রাক্টর। নেক্সট ওয়ান ইজ কনস্ট্রাক্টর চেইনিং। তো হোয়াট ইজ কনস্ট্রাক্টর চেইনিং, এক্সপ্লেন হাউ ইট ইজ ইমপ্লিমেন্টেড। কনস্ট্রাক্টর চেইনিং কিভাবে ব্যবহার হয় সেটা তোমাকে এখানে অ্যানালিসিস করতে হবে, কনস্ট্রাক্টর চেইনিং। তো নেক্সট কোয়েশ্চেনটাই আসে, কনস্ট্রাক্টর চেইনিং। এই কনস্ট্রাক্টর চেইনিং, হাউ টু কল এ কনস্ট্রাক্টর ফ্রম অ্যানাদার কনস্ট্রাক্টর, এটা মোস্ট ভিভিআই কোয়েশ্চেন, মোস্ট ভিভিআই কোয়েশ্চেন এটা, কারণ কি কনস্ট্রাক্টর চেইনিং হিসাবে শর্ট নোট এভরি টাইমস এই ইয়ারে কোয়েশ্চেন এসে গেছে। তো কনস্ট্রাক্টর চেইনিং ইজ দ্য প্রসেস অফ কলিং ওয়ান কনস্ট্রাক্টর টু ফ্রম অ্যানাদার কনস্ট্রাক্টর, একটা কনস্ট্রাক্টরকে আরেকটা কনস্ট্রাক্টরের ভেতরকে কল করাকে বলে কনস্ট্রাক্টর চেইনিং। চেইন মিন উইদিন, একটা একজন কল করলে আরেকজন কল হয়ে গেল অলরেডি। Constructor chaining can be implemented in two way within same class using these functions, this keyword, and from base class super keyword, means super function টা ইউজ করতে পারি, মানে সুপার একটা কিওয়ার্ড আছে, দিস একটা কিওয়ার্ড আছে, এই দুটো থ্রু দিয়ে আমরা এটা করতে পারি। প্রথমে দিস, দেখো দিসটাকে এখানে ফাংশন হিসেবে ইউজ করছি, মেনলি কিভাবে করছি দেখো ভালো করে। তো এটা বুঝতে গেলে তোমাকে প্রথমেই মেইন থেকেই প্রোগ্রামটা বুঝতে হবে, কারণ মেইনটা যদি ঠিকঠাক বুঝতে পারো তাহলে বাকি কাজগুলো করতে পারো। যেমন এখানে দেখো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, তাহলে প্রথমে আমি মেনকে গেলাম, মেন থেকে এ বলে একটা নিশ্চয়ই ক্লাস আছে উপরে, হ্যাঁ ডেফিনেটলি একটা ক্লাস আছে এখানে দেখো,
এবার একটা ক্লাস আছে, সেই ক্লাসটা তৈরি করলাম। তো এই যে ক্লাসটা তৈরি করলাম পুরোটা, এই দেখো একটাই ক্লাস আছে এই ক্লাসে, তার মধ্যেই মেন আছে, তেমন ক্লাসটা আমি বাইরে রাখিনি, মানে মেনের মেইনটা এটাকে কল করছে। আমি এইভাবেও প্রোগ্রাম করতে পারি যে আমরা জেনারেলি কি করে ক্লাসকে বাইরে রাখি, বাট আমি মেনে যে ক্লাসটা তৈরি করলাম তার মধ্যেই ক্লাসটা রাখলাম, তার মেনটা রাখতে বলে, এটাও আমি করতে পারি। আমরা জেনারেলি বাইরে করে তারপর মেন থেকে অবজেক্ট তৈরি করি, কিন্তু এটাও আমরা একটা ক্লাসের মধ্যেই একটা মেনে রাখতে পারি, সে মেন থেকে সেটাকে কল করতে পারি, যেহেতু ডেফিনেটলি ক্লাসটা উপরে আছে সেটা অ্যালাউ হচ্ছে এখান থেকে কল করার সময়। তাহলে এখানে দেখো মেনে ঢুকলাম, মেনে ঢুকে গিয়ে প্রথমে কি করলাম, অবজেক্টটা তৈরি করলাম। অবজেক্টটা নিউ দিয়ে তৈরি হলো, তার মানে কি অবজেক্টটা এখানে ঢুকে পড়লো। কনস্ট্রাক্টরটা করলাম প্রথমেই, কনস্ট্রাক্টরটা নর্মাল কনস্ট্রাক্টর, কোনো প্রাইভেট নয়, তাই এখানে দিস 20 দিয়েছি। দেখো দিস একটা ফাংশন যে 20টাকে ধরে আছে, মানে কি দিসের মধ্যে 20 আছে, মানে আমাকে বোঝাবে ইউ আর উইদিন ডিফল্ট কনস্ট্রাক্টর। যেখানে এটা অ্যাকচুয়ালি এই কনস্ট্রাক্টরটা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর যেটা বলি আমরা অনেক সময়, ডিফল্ট বলতে আমরা নো আর্গুমেন্টকে বুঝিয়ে ফেলি, বাট নো আর্গুমেন্ট আর ডিফল্ট আলাদা হিসাবে দেখা যায়। তো ইউ আর উইদিন নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর আর ডিফল্ট কনস্ট্রাক্টর। তো এখানে ডিফল্ট এই কারণে বলা হচ্ছে যেহেতু কিছু অবজেক্ট তৈরি করছি তাই নিজে থেকে ওখানে ঢুকে যাচ্ছে, কিন্তু বেসিক্যালি সেন্সটা হচ্ছে এটা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর লিখতেই পারি, বাট স্টিল বেসিক কারেক্ট ওয়েতে এটা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরই বলা যায়। এবার দেখো, এবার যখনই এটা তৈরি হলো সঙ্গে সঙ্গে দিসটা 20টাকে এখানে নিল, মানে একটা কনস্ট্রাক্টর কল করলো ভেতরে দিসটাকে। দিস মানে ও বুঝলো যে হ্যাঁ আরেকটা কিছু কল করতে চলেছে, তার মানে কি এই দিসটা আরেকটা কনস্ট্রাক্টরকে কল করলো, প্যারামিটার যেহেতু আছে আরেকটা কনস্ট্রাক্টর কল হয়ে গেল, চেইন হয়ে গেল, সে আরেকজনকে কল করলো এর মধ্যে। সে এখানে 40 60 দেওয়া আছে, তার মানে এই চাইছে আর একটা কনস্ট্রাক্টরে কল করলো, তার মানে এর মধ্যে ঢুকে বললো এখানে 20টা পেয়ে গেল, সে একটা চেইন তৈরি করে নিল দিস দিস 40 60, সেই 40 60টা আবার এখানে চলে আসলো এতে আর এটা বিতে, তো সেটা আবার ওখানে চেইন সিস্টেম হয়ে গেল। তো এইভাবে আমি একটার মধ্যে আরেকটা আরেকটার মধ্যে আরেকটা দিয়ে আমি একে অপরে কল করাতে পারি। তো এখানে আমি দেখো এই দুটো ভ্যালুকে পাস করে যোগ করে, তার মানে একজনকে কল করলাম, সে একজন থেকে দুজন, দুজন একজন একজন নো আর্গুমেন্ট থেকে একজনকে, একজন থেকে দুজনকে কল করে দিল, মানে এটা চেইন তৈরি করে ফেললো। দ্যাট ইজ নোন অ্যাজ কনস্ট্রাক্টর চেইনিং। এই দেখো এক্সাম্পলটা বোঝানো হচ্ছে, দেখো কিভাবে এখানে এটা ঢুকলো প্রথমে এর মধ্যে, এর মধ্যে যে দিস আছে, তো দিসটা কল করলো এখানে, এটাকে ঢুকে বললো, চেইনটা তৈরি হলো, এখান থেকে এখানে ঢুকলো, এখানে ঢুকে এখানে চলে আসলো। প্রথমে তাহলে আউটপুট কি পাবো, প্রথমে এই দুটো নাম্বারকে যোগ হয়ে যাবে, এটা পেলাম, এটা রিটার্ন হয়ে ব্যাক করে এখানে আসলো, তখন এটা শেষ হয়ে গেল, তখন এখানে এসে ফিরে পেলো। তার মানে কি চেইনটা তৈরি হওয়ার সময় কলিং এর জোরে প্রথমে কলগুলো চলে যাবে, এখান থেকে তখন কাজ শেষ হতে থাকবে, তখন এইটা আগে তারপরে এটা, তো দ্যাট ইজ শেয়ারিং। দেখো আউটপুটটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, প্রথমে রেজাল্ট দেখাচ্ছে, তারপরে ওয়ান আর্গুমেন্টে 20 দেখাচ্ছে, তারপর নো বলছে ইউর উইদিন নেক্সট যেটা জিরো আর্গুমেন্ট আছে নো আর্গুমেন্ট তার মধ্যে ঢুকে গেছে, তার মানে চেইনটা হওয়ার সময় একে অপরের কাজগুলো হয়ে ব্যাক করে যাচ্ছে। এবার সুপার দিয়ে দেখো, সুপারটা দিয়ে কি কাজ করে, তার মানে সুপার আর আমি তৈরি করলাম, আর একটা হচ্ছে দিস কনস্ট্রাক্টর দিয়ে তৈরি, দিস দিয়ে তৈরি করলাম। এবার সুপার দিয়ে দেখো ক্লাসে এর মধ্যে এখানে আমি দিস 40 লিখলাম, এবার এটা কল করলো এটার মধ্যে, তার মানে কি এইটা প্যারামিটারটাকে এখানে চেইন হয়ে গেল, মানে ক্লাস এর মধ্যে এটা আমি চেইন করে ফেললাম একটা ক্লাসের মধ্যে থেকে। বা যদি আরেকটা ক্লাস ওটাকে এক্সটেন্ড করে, যদি সেম ক্লাস থাকে দ্যাট ইজ দিস, এবার যদি ডিফারেন্ট ক্লাস থাকে তখন আর দিসটা ইউজ করা যাবে না, সুপার ইউজ করতে হবে। কিভাবে দেখো, তাহলে এটা এখানে এটা কল করেছে, এটা বেস ক্লাসে চলে গেছে, এবার এটা এক্সটেন্ড করছি, এর মধ্যেও দিস করেছি 80 80 ক্রস, এবার 80 কল করছে এটাকে, এবার সুপার করেছি, সুপার মানে কি এই যে দেখো সুপার এটা কল করেছি, তার মানে কি উপরেরটা কল্ড হয়ে যাবে, উপরের যে কনস্ট্রাক্টরটা সেটা ইনহেরিটেন্স সময় আমরা সুপারটা দিয়ে আমরা এই কাজটা করি, তো সুপার দিয়ে এটা কল হবে। তো এক্সাম্পলটা দেখো, যদি মেন থেকে অবজেক্টটা তৈরি করি, তোমার মেন থেকে প্রথমে অবজেক্টটা তৈরি হলো, পুরো জায়গাটা মেন থেকে বোঝার চেষ্টা করো। তাহলে মেন থেকে যখনই কল হলো তাহলে সঙ্গে সঙ্গে গিয়ে চলে গেল বি এর কাছে, বি ঢুকলো, বিতে প্রথমে বিতে যাবে, ডেফিনেটলি বিটা অবজেক্ট তৈরি, তাহলে 80কে কল করলো, 80টা থেকে দিস 80 কল করলো, দিস 80 মানে ওটা কিউতে চলে গেল, কিউতে যখনই গেল এবার সুপার ইউজ করেছি, মানে কি এইটা বোঝাতে চাইছে সুপারটা এ কে কল করবে, মানে বেস ক্লাসে এটাকে কল করবে, তার মানে কি এর ভিতরে ঢুকে যাবে, এবার এটা আবার এইখানে কল করবে, তার মানে কি এটা আউটপুটটা আগে দেখাবে। দেখো স্টেপ বাই স্টেপ, প্রথমে আমি বি থেকে করবো, তাহলে 80 গেল, 80 থেকে এখানে এলো, সুপারকে কল হলো, সুপার আবার এটাকে কল করে দিল দিস 40কে, দিস 40টা আবার এটাই কল করলো, তার মানে এটা প্রিন্ট হয়ে গেল আগে বেস ক্লাসের। তারপর সঙ্গে সঙ্গে এটা এটা যেহেতু প্রিন্ট হয়ে গেল, তারপরে এটা রিটার্ন যখন এটা কাজটা কমপ্লিট হয় তখন এটার কাছে আসলো,
এটা প্রিন্ট হলো, তাহলে 1 নম্বরে এটা প্রিন্ট হলো, 2 নম্বরে এটা প্রিন্ট হলো। 3 নম্বরে এবার তো দেখো চেইন সিস্টেমে চলে গেছে, তাহলে 3 নম্বরে এবার এইটার মধ্যে থেকে এইখানে ঢুকে গেছে, সুপারের পরে ছিল, সুপার থেকে এগুলো সব হয়েছে, এবার তখন এখানে 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে ফাইনালি বিটার ভেতরে যেটা বাকি ছিল সেটা 4 নম্বরে প্রিন্ট হবে। তোমরা যদি প্রোগ্রামটা রান করো তাহলে এই চেনিংটাও ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এটা দিয়ে সুপার সুপার কখন ইউজ করছি, যখন ইনহেরিটেন্স সময় আমরা মেনলি সুপারটাকে ব্যবহার করি। তো একটা যা সাবজেক্টে কল করলাম তাতেই এই সুপারটা অ্যাক্টিভেটেড হয়ে গেল। দিস ইজ নোন অ্যাজ সুপার অ্যান্ড দিস। তো এই কোশ্চেনটাও আমি কমপ্লিটলি করলাম। তো দিস আর দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আসছি, দেখো আমি ইনহেরিটেন্সে আসছি। ওইখানে আরেকটা কোশ্চেন ছিল যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে এখানে ছিল, যেটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। তো কনস্ট্রাক্টর ওভারলোডিং আমরা কিভাবে করবো, তাহলে কনস্ট্রাক্টরের পুরো টপিক ছিল, তোমরা এখান থেকে পুরোটাই কমপ্লিট করে দিলাম আমি। তো এই কোশ্চেনটা আসছি, তাহলে কনস্ট্রাক্টর চ্যাপ্টার থেকে যা যা কোশ্চেন আসতে পারে সেগুলো প্রত্যেকটাই আমি ডিসকাস করলাম। তো এটা প্যারামিটারাইজ করার কনস্ট্রাক্টর, নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। এবার দেখো কনস্ট্রাক্টর ওভারলোডিং। Explain the use of overloaded constructor with the help of an example. Overloaded constructor mean যেখানে আমি অনেক কটা কনস্ট্রাক্টর একসাথে রাখতে পারি। We can pass different parameters to constructor like methods. Methods এর মতো different parameter কে আমি রাখতে পারি। One constructor with different parameters can perform different tasks. তো একটা কনস্ট্রাক্টর উইথ ডিফারেন্ট প্যারামিটার ক্যান পারফর্ম ডিফারেন্ট টাস্ক, মানে একটা কনস্ট্রাক্টরকে ইউজ করে অনেক প্যারামিটার, তার মানে অনেক প্যারামিটারে অনেকগুলো কাজ হবে। যেমন ধরো এখানে এবিসি নিলাম, এতে আমি 10-20 রাখলাম, তার মানে এটা আছে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। আমাদের এ রাখলাম, এ বিতে 10-10 গেল, তার মানে এটা আছে 1 আর্গুমেন্ট। আমরা দুটো রাখলাম, তাহলে 2 আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। তার মানে কি একই নাম দিয়ে বিভিন্ন প্যারামিটার পাস করে আমি ওভারলোড করছি। এবার যখন ক্যালকুলেশনকে কল করবো, এবার যখন আমি ক্যালকুলেশনকে কল করব, যখন ধরো প্রথমে আমি এখানে মেনে ঢুকলাম, মেনে গিয়ে অবজেক্ট তৈরি করলাম, এ তৈরি করলাম, মেইন 10 আর 20 পেলাম। আরেকটা তৈরি করলাম যেটা অবজেক্ট 1, সেখানে এইটা থাকলো 2 যখন অবজেক্ট 3 কে কল 2 কে কল করলাম, তার মধ্যে এইটা কল হলো। এবার যখন অবজেক্ট 1 এ ক্যালকুলেশন কল করব, তখন সিটা কি করবে, 10 আর 20 যোগ করে 30 দেখাবে। এটা যখন কল করব তখন এটা এ আর বি তে সেম মান পাবো, 2 2 4 দেখাবে। আর এটা যখন 2 আর 3 পাঠাবো তখন 2 আর 3 যোগ করে 5 দেখাবে। তো এটাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং, মানে আমরা কনস্ট্রাক্টরকেও ওভারলোড করছি, কনস্ট্রাক্টর ওভারলোডিং। তো এখান থেকে আমি কনস্ট্রাক্টরে যতগুলো কোশ্চেন আসতে পারে আগেই আমি ডিসকাস করে ফেললাম। এবার আসছি আমি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন মিন আমরা যেখানে আসছি সেটা হচ্ছে ইনহেরিটেন্স। ফার্স্ট কোশ্চেনটা আছে হোয়াট ইজ ইনহেরিটেন্স অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ইনহেরিটেন্স। তো এই কোশ্চেনটা, এই দুটো কোশ্চেন আগে ডিসকাস করছি। হ্যাঁ, ইনহেরিটেন্স থেকে যে কোশ্চেনগুলো বেশি এসছে, এই দুটো কোশ্চেন সবচেয়ে বেশি এসছে। দেখো, what is instruction and different types of what is inheritance and different types of inheritance. Inheritance is one of the important properties of OP. যে কোনো OP তে inheritance সবচেয়ে important property. Inheritance is the technique of creating new class from the existing class. অলরেডি একটা ক্লাস তৈরি আছে, সেখান থেকে নিউ ক্লাসটা ক্রিয়েট করা হচ্ছে, দ্যাট ইজ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স ইজ দ্য মেকানিজম ইন হুইচ ওয়ান অবজেক্ট অ্যাকোয়ার দ্য প্রপার্টিস অফ অ্যানাদার। একটা অবজেক্ট অন্য একটা অবজেক্টের প্রপার্টি পেয়ে যাচ্ছে, যেটা মেথড অর ফিল্ডস হিসাবে। পারপাস কি, পারপাসটা কি, ইনহেরিটেন্স কেন দরকার হয়, এই কোশ্চেনটা প্রচুরবার এসছে। কোড রিউজেবিলিটি ইজ ইম্পর্টেন্ট টাস্ক অফ ইনহেরিটেন্স। কোডগুলোকে রিউজ করতে পারছি, ফার্স্ট পয়েন্ট। রান টাইম পলিমরফিজম ক্যান বি অ্যাচিভ বাই ইনহেরিটেন্স। রান টাইম পলিমরফিজম করতে হলে আমাকে ডেফিনেটলি ইনহেরিটেন্স হেল্প নিতে হবে। সো দিস আর দ্য পারপাস অফ ইনহেরিটেন্স। এবার দেখো সিনট্যাক্সটা কি ইনহেরিটেন্সের। তো ইনহেরিটেন্সের প্রথম যেটা তৈরি করছি সেটা সুপার ক্লাস, যেটার মধ্যে যে প্রপার্টি আছে সেটা ইনহেরিটেড হবে, মিন সাব ক্লাস ইনহেরিট করছে সুপার ক্লাসকে, সাব ক্লাস ইনহেরিট করছে সুপার ক্লাসে। তার মানে সাব ক্লাস যেটা তৈরি করছি সেটা নিউ ক্লাস নেম দেবে একটা, সেটা এক্সটেন্ড করছে ওল্ড ক্লাস নেমটাকে। তো ওল্ড ক্লাস নেমে যে প্রপার্টিগুলো সেটা নিউ ক্লাস রুমে এসে যাচ্ছে, দ্যাট ইজ সিনট্যাক্স অফ ইনহেরিটেন্স। এবার যে কোশ্চেন আছে টাইপ অফ ইনহেরিটেন্স ইন জাভা। জাভাতে কি কি ধরনের ইনহেরিটেন্স সাপোর্ট করে। দেখো মেইনলি ওপি তে ইনহেরিটেন্স 5 ধরনের হয়, সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল এন্ড হাইব্রিড। বাট জাভাতে যে ধরনের ইনহেরিটেন্স সাপোর্ট করে সেগুলো দেখো এবার স্টেপ বাই স্টেপ। প্রথমে সিঙ্গেল ইনহেরিটেন্স, when a class subclass inherit only one super class is called single। দেখো এখানে একটা ক্লাস তৈরি করা হয়েছে, তার মধ্যে ডিসপ্লে আছে যে বিটা কি করছে, এটাকে এক্সটেন্ড করছে, তার মানে কি এর প্রপার্টিটা এখানে এসে যাবে।
যখন আমরা কল করব অবজেক্ট থেকে, বি থেকে অবজেক্ট তৈরি করব, তখন ডিসপ্লে এ কেও কল করতে পারবো আর ডিসপ্লে বি কেও কল করতে পারবো, কারণ বি এর মধ্যে এটাও এসে গেছে, এটা অলরেডি অ্যাড হয়েছে, নিউ ফিচার্সটা অ্যাড হয়েছে। যেমন ধরো এখানে ডিসপ্লে ছিল, তাহলে ডিসপ্লে এটাও এখানে এসে গেছে আর এটা হচ্ছে অ্যাড হয়েছে, এটা ইনহেরিটেড হয়েছে, এটা ফিচার্সটা অ্যাড হয়েছে, তো এটা আমরা ইউজ করছি। মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স সম্বন্ধে শর্ট নোট এসে যায় অনেক সময়, এখানে আমি সবকটা আলাদা করে লিখে দিচ্ছি প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে পুরো জিনিসটা। when a class inherit the properties of another class is called multi level। তো কি হচ্ছে দেখো, when a class inherit the properties of another subclass, ক্লাস বলছে না সাবক্লাস বলছে, তার মানে কি এটা একটা সুপার ক্লাস, এটা একটা সাবক্লাস, আরেকটা সাবক্লাস, এই সাবক্লাসটা আরেকটা সাবক্লাসকে নিচ্ছে, তার মানে কি এটা অলরেডি আরেকজন থেকে আসছে বলেই তো এখান থেকে এটা পাচ্ছে, মানে এটা ইনহেরিট করছে কে, ইনহেরিট করছে ওকে, তার জন্য লেভেলটা বেড়ে গেছে, মাল্টি লেভেল। এটা সুপার ক্লাস, এখান থেকে সাব ক্লাস, আরেকটা সেটা সাব ক্লাসটাকে পেয়ে যাচ্ছে। তো ক্লাস এ, ক্লাস এ তে কি হচ্ছে, ক্লাস এর মধ্যে ডিসপ্লে করছি দিনে, বি কি করছে, এক্সটেন্ড করছে এটাকে, তার মানে কি এর যে ডিসপ্লে বিটা আছে, সেই ডিসপ্লে বিটা তো থাকছেই, তার সাথে এটা এখানে ঢুকে পড়ছে, তো এটা ইনহেরিটেড হয়ে গেছে। সিমিলারলি সি যদি এক্সটেন্ড করে বিটাকে, তো এই দুটো তো আছেই, তার সাথে সিটা আছে, তার মানে তিনটেই চলে আসছে। তাহলে ইন্ডিভিজুয়ালি আমি যদি অবজেক্ট একটাই তৈরি করি সি থেকে ওবিজে, তাহলে এই সি এর মধ্যে ডিসপ্লে সিটাও চলে আসবে, ডিসপ্লে বিটাও, ডিসপ্লে এটাও, কারণ এটা এক্সটেন্ড করছে বলে এটা চলে আসছে, এটা এই দুটোই চলে আসছে এখানে, মানে তিনটেকে আমি কল করতে পারবো। দিস দা মাল্টি লেভেল ইনহেরিটেন্স। দেখো ফিচার্স গুলো কিভাবে পাচ্ছে, দেখো এর কাছে তিনটে কি করে এলো, দুটো, এর কাছে দুটো কি করে এলো, এর কাছে একটা ছিল, একটা পেয়ে গেল এখান থেকে, এর কাছে একটাই ছিল, দুটো এর কাছ থেকে পেয়ে গেল, তাহলে মাল্টি লেভেলটা ইনহেরিটেড হয়ে গেল। এবার হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স, তাহলে তিন ধরনের ইনহেরিটেন্স অলরেডি হয়ে গেল। ওয়ান, যদি এটা খুব বড় মার্কসে থাকে তখন এটা লিখবে, যদি জাস্ট টাইপস বলে দেয় তো নামগুলো দিয়ে ছেড়ে দেবে। হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স, ওয়ান ক্লাস সার্ভ অ্যাজ এ সাবক্লাস অফ মোর দেন ওয়ান সাবক্লাস, ওয়ান ক্লাস সার্ভ অ্যাজ এ সাবক্লাস ফর মোর দেন ওয়ান সাবক্লাস, মানে একটা থেকে একটা সুপার ক্লাস আমি আছে, সেখান থেকে অনেকগুলো সাবক্লাস পাচ্ছি। সার্ভ অ্যাজ এ সাবক্লাসেস ফর ওয়ান সাবক্লাস, মোর দেন ওয়ান ক্লাস, একটা ক্লাস যেটা অনেক কটা সাবক্লাসের সাবক্লাস হিসেবে কাজ করছে, অনেক কটা ক্লাস যেখান থেকে ইনহেরিট করছে। when a superclass is inherited by more than one class, that is more than one class inherit করছে, that is known as hierarchical বা tree structure বলা হয়। সিম্পল এক্সাম্পল আছে, যেমন ক্লাস এ ওয়াই ডিসপ্লে করেছি, তারপর ক্লাস বি এক্সটেন্ড করছে এটা, সিমিলারলি ক্লাস সিটাও এ থেকে এক্সটেন্ড করছে, মানে এটা অরিজিনালি এখানে আছে, সেখানে বিও তৈরি হচ্ছে, আর এখান থেকে সিও পেয়ে যাচ্ছি, তবে এখান থেকে দুটোই আমি অলরেডি পেয়েছি। যদি অবজেক্টটা তৈরি করি, সি ওবিজে ওয়ান ইকুয়াল টু নিউ সি, সি ওবিজে টু নিউ বি, তাহলে বি থেকে বি আর সি থেকে সি তৈরি করছি, তা বি যখন এটা তৈরি করছি এর মধ্যে এটাও আছে আর সিটাও পেলাম, মানে কি যেহেতু আমি অবজেক্ট ওয়ানটা কার থেকে, সি এর থেকে তৈরি করছি, তাহলে এটাও ইনহেরিট হয়েছে, এ থেকে ইনহেরিট হয়েছে সিটা, এরটাও পেয়ে যাচ্ছে, সি এরটাও পেয়ে যাচ্ছে, আর যখন বি কে কল করবে অবজেক্ট টুটাকে, তখন বি এরটাও পাবে, আবার এরটাও পেয়ে যাবে। তো এইভাবে আমরা পুরো জিনিসটা পাচ্ছি। দেখো এখানে, এখানের মধ্যে একটাই ডিসপ্লে আছে, যে এখানেও আসছে, এখানেও আসছে, এর কাছে শুধু বিটা অ্যাড হয়েছে, এর কাছে সিটা অ্যাড হয়েছে, কিন্তু ওটা দুদিকেই আছে, এটা এদিকেও আছে, এদিকেও আছে, দ্যাট ইজ হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স। তো আমরা মেইনলি যে ইনহেরিটেন্স গুলো দেখলাম, তিন ধরনের ইনহেরিটেন্স জাভা সাপোর্ট করে। তো ইনহেরিটেন্স সম্বন্ধে যখন লিখবে, টাইপস অফ ইনহেরিটেন্স ইন জাভা, সিঙ্গেল ইনহেরিটেন্স, যদি এটা 5 মার্কসে থাকে, when a subclass inherit the properties of one superclass, multi-level mean when a subclass inherit the properties of another subclass, ছবিটা আঁকলে এটা। hierarchical mean হচ্ছে root structure, এইটা আঁকলে, এটা when many subclasses inherit from one superclass। মাল্টিপল ইনহেরিটেন্স এটা লিখলে, যে এটা মাল্টিপল এ বি থেকে সি পাচ্ছি, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা পসিবল হয় না জাভা নর্মালি ক্লাস দিয়ে। এটা ইন্টারফেস, দেখো ইন্টারফেস লিখেছি, ইন্টারফেস বি লিখেছি, তারপর সি পেয়েছি, তার মানে যখন জাভা লিখে দেবে তখন বলে দেবে এখানে জাভা ডাজ নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স, জাভা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। যদি টাইপস অফ ইনহেরিটেন্স টোটাল আছে, টোটাল 5 ধরনের আছে, কিন্তু সাপোর্ট করে না এই দুজনে, তাহলে এটাও আমি লিখে দিলাম। হাইব্রিড ইনহেরিটেন্স, ইট ইজ এ কম্বিনেশন অফ মোর দেন ওয়ান জাভা ইমপ্লিমেন্ট হাইব্রিড ইউজিং ইন্টারফেস। তো 5 ধরনের ইন্টারফেস অ্যাকচুয়ালি ইনহেরিটেন্স মার্কেটে অ্যাভেলেবেল অবজেক্ট করে, যেমন জাভা তিনটে সাপোর্ট করে, তাহলে তিনটে এগুলো যদি লিখে নাও, সবকটা লিখতে পারো, কিন্তু মেনশন করে দেবে যে দুটো সাপোর্ট করে না, বা দরকার নেই, যদি লেখো তিনটেই লেখো, বাকি দুটো না লিখলেও চলবে। কিন্তু জাভা এটাকে করতে পারে, তোমরা যে ভাবছো মাল্টিপল ইনহেরিটেন্স করা যায় না, সেটা করা যায়, কিন্তু ডাইরেক্টলি নয়, ক্লাসের থ্রু দিয়ে নয়, ইন্টারফেসের থ্রু দিয়ে করা যায়, সেটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা পরে পাবে। তো মাল্টিপল ইনহেরিটেন্স আর মাল্টি লেভেল ইনহেরিটেন্সের মধ্যে ডিফারেন্স কি আছে, যদি ডিফারেন্সটা তোমরা মনে রাখো তাহলে দেখো।
মাল্টিপল ইনহেরিটেন্স যেটা ইনহেরিট মেনি সুপার ক্লাসেস, মেনি সুপার ক্লাস থাকছে। মাল্টি লেভেল ইনহেরিটেন্স ওয়ান টু অ্যানাদার লেভেলে আসছে। জাভা ডাজ নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স, জাভা সাপোর্ট মাল্টি লেভেল ইনহেরিটেন্স। দেয়ার ইজ অ্যাম্বিগুইটি প্রবলেম আছে, একই জিনিস দুবার চলে আসতে পারে। দেয়ার ইজ নো অ্যাম্বিগুইটি প্রবলেম। তো দুটোর মধ্যে ডিফারেন্স যদি আসে 2 নম্বরের কোশ্চেনে, তো আসতেই পারে। নেক্সট কোশ্চেনে এসে যাচ্ছি আমরা। তাহলে ওয়াই ইনহেরিটেন্স ইজ রিকোয়ার্ড হয়ে গেছে। এবার আমি যে কোশ্চেনটা আসছি সেটা দেখো ভালো করে। মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি এখানে। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুরবার এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে বারবার এসছে। এই দেখো এই কোশ্চেনটা যেটা আমি বোঝালাম মাল্টি লেভেলটা আলাদা করে, সেখানে ওই অ্যান্সারটা লিখবে। ডেফিনিশনটা প্রথমে বলবে। মাল্টি লেভেল মানে হচ্ছে ওয়েন এ সাবক্লাস ইনহেরিট প্রপার্টিস অফ ফ্রম অ্যানাদার সাবক্লাস। তো এটা বলে তারপরে এই প্রোগ্রামটার এক্সাম্পলটা এখানে দেওয়া আছে আমার মাল্টি লেভেল ইনহেরিটেন্স এই যে। তো এই এক্সাম্পল উইথ কোড দিয়ে দেবে পুরোটা, তাহলেই কমপ্লিট হয়ে যাবে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এবার আসছি হাউ, দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। হাউ মাল্টিপল ইনহেরিটেন্স ক্যান বি ইমপ্লিমেন্টেড, আসতেই পারে এবার 2024-এ। হাউ মাল্টিপল ইনহেরিটেন্স ক্যান বি ইমপ্লিমেন্টেড ইউজিং ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের সময় কি করে মাল্টিপল ইনহেরিটেন্সটা অ্যাচিভ করি, যেটা আমি বললাম আগে যে এখানে ডাইরেক্টলি করা যায় না, তো ভায়া ইন্টারফেসের থ্রু দিয়ে আমাকে করতে হবে। তো ইন্টারফেস টপিকসটার থ্রু দিয়ে আমাকে এটা এক্সিকিউট করাতে হবে। ওই কোশ্চেনটা অ্যান্সারটা আসে। তো এখানে কনস্ট্রাক্টর অ্যান্সার গুলো পেয়ে গেলাম, দেখো এখানে করছি। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে। মাল্টিপল ইনহেরিটেন্স ইন জাভা ইজ হাউ মাল্টিপল ইনহেরিটেন্স ইজ ইমপ্লিমেন্টেড ইন জাভা। জাভা ডাজ নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স ইউজিং ক্লাসেস। জাভা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, ক্লাস ইউজ করে। তাহলে কি করে করবে? মাল্টিপল ইনহেরিটেন্স ক্যান বি ইমপ্লিমেন্টেড উইথ দ্য হেল্প অফ ইন্টারফেস। ইন্টারফেস যদি করে দেখো, এক্সাম্পলটা তোমাদের মনে রাখতে হবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আসবেই। একটা ইন্টারফেস তৈরি করলে প্রথমে ইন্টারফেস স্টুডেন্ট, রোল নাম্বার, আর এর মধ্যে পাবলিক ভয়েড গেট ডেটা। দেখো শুধু নাম আছে, ভেরিয়েবলের নাম আছে, আর মেথডটার নাম আছে, এর মধ্যে কোনো কন্টেন্ট থাকে না। ইন্টারফেস ডেটা অ্যাবস্ট্রাকশনে হেল্প করে আমাদের। এবার ইন্টারফেসটাকে আরেকটা নাম দিচ্ছি মার্ক, এখানে ফ্লোট M1 M2 আর ক্যালকুলেশন বলে মেথডটার নাম দেওয়া আছে, ভেরিয়েবলের নাম দেওয়া আছে, এখানে আর কিছু নেই। দুটো ইন্টারফেস আমি তৈরি করি, তার মানে একটা ইন্টারফেস স্টুডেন্ট এখানে রেখেছি, আর একটা ইন্টারফেস রেখেছি মার্ক। দুটো আলাদা ইন্টারফেস। এবার আমি রেজাল্ট চাইছি, তো দুটো থেকে আমি ইউজ করবো, তার মানে এই দুটো থেকে ইউজ করবো। তার মানে কি মাল্টি লেভেলের যে কনসেপ্ট, মাল্টিপল ইনহেরিটেন্স যে কনসেপ্ট মেনি টু ওয়ান, সেটাকে ইন্টারফেসের থ্রু দিয়ে ইউজ করছি কি করে, তাহলে তাই আমি সেইভাবেই আমি মাল্টিপল ইনহেরিটেন্সটা তৈরি করছি, ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি, বাট করা গেল তো, সেটাই বিষয়। পাবলিক ক্লাস রেজাল্ট বানাচ্ছি, এটা নাম দিচ্ছি রেজাল্ট ক্লাসটা, যেটা এটাকে ইউজ করছে, এটাকে ইউজ করছে স্টুডেন্টটাকে আর মার্কটাকে। এবার এর মধ্যে কি করছি, ফ্লোর টোটাল মার্কস, যেটা গেট ডেটাটাকে কল করেছি, তার মধ্যে রোল নাম্বার 10টাকে ইউজ করি। তার মানে কি রোল নাম্বারটা যেটা ভেরিয়েবলটা এখানে আমি অ্যাসাইন করলাম, এতক্ষণ অবধি এখানে ইউজ করলাম। সিমিলারলি ক্যালকুলেশন ফাংশনটা ওখানে ব্যবহার করিনি, গেট ডেটাটাও ব্যবহার করিনি, এখানে নিজে ব্যবহার করলাম। তার বিষয় ভেতরে কি আছে সেটা ইউজ করলাম এই ইন্টারফেসের ভেতরে। ক্যালকুলেশনটাও সেরকমই, দুটো মার্কস নেওয়া হয়েছে, এখানে দুটো মার্কস নেওয়া হয়েছে, সেটা টোটাল ক্যালকুলেট করছে, এখানে টোটালটা ডিসপ্লে করাচ্ছে। তার মানে কি ইন্টারফেসের থ্রু দিয়ে ডেটাগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার যখন আমি এটাকে মেন থেকে কল করবো, ডেফিনেটলি অবজেক্টটা তো রেজাল্টের উপর তৈরি হচ্ছে, সেই রেজাল্টটা গেট ডেটাকেও কল করতে পারবে, ক্যালকুলেশনকে কল করতে পারবে। তো ইজিলি এটা আমি মাল্টিপল ইনহেরিটেন্সের যে কনসেপ্টটা, সেটা কিন্তু ডাইরেক্টলি ইউজ না করলেও ইন্টারফেসের থ্রু দিয়ে আমি কিন্তু ইউজ করে ফেললাম। গেট ডেটাটা এখানে ব্যবহার করলাম, ক্যালকুলেশনটা ব্যবহার করলাম, আর টোটালটা তো দুটোকে যোগ করে পেয়েও গেলাম। তো আলটিমেটলি ইনহেরিটেন্স কমপ্লিট হয়ে গেল। তো এটা আসবেই কোশ্চেনটা, এবং এক্সাম্পলটা খুব ইজি এক্সাম্পল আছে। আমি এটা পরীক্ষায় তোমার ডেফিনেটলি খাতার মধ্যে নোট ডাউন করে নিও, আমি যখন বোঝাচ্ছি এটা বারবার চালিয়ে দেখে নিয়ে লিখে নিও। যারা এই চ্যানেলে নিউ আছো তারা এই জিনিসগুলো পুরো ক্লিয়ারলি বুঝতে পারবে। তো নেক্সট কোয়েশ্চেন চলে আসছি আমরা। তো এখান থেকে আমরা সমস্ত কোয়েশ্চেনগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে ইনহেরিটেন্স থেকে, তো ইনহেরিটেন্স থেকে সেগুলো আমরা সব পেয়ে গেলাম এখান থেকে। এবার এই চ্যাপ্টারের মধ্যে আরো কিছু কোয়েশ্চেন, যেটা চ্যাপ্টারটা পলিমরফিজম। তো পলিমরফিজম চ্যাপ্টারটা আমি এখানে ডিসকাস করছি, তাহলে প্রত্যেকটা জিনিসই এর মধ্যে আমি দিয়ে রেখেছি। তো তোমরা পরপর যদি পড়ে যাও, ভিডিওটা ফলো করো, তাহলে সবটাই পরীক্ষার সময় পারবে। তো এখানে আমি নেক্সট কোয়েশ্চেনটা আসছি। এই কোয়েশ্চেনটা তো ডেফিনেট এবার দেবেই দেবে, যেটা হচ্ছে মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং। তো প্রথম যে কোয়েশ্চেনটা আসছি এখানে দেখো, এই কোয়েশ্চেনটা রান টাইম অ্যান্ড কম্পাইল টাইম পলিমরফিজম বলতে কি বোঝো এবং তার মধ্যে ডিফারেন্স। তো এটা
কোশ্চেন পেপারে গিয়ে দেখবে কোথায় আছে কোশ্চেনটা, এত ইম্পর্টেন্ট কোশ্চেন, এভরি সময় কোশ্চেনটা আসে। এই দেখো কম্পাইল টাইম আর রান টাইম পলিমরফিজম কতবার এসছে কোশ্চেনটা, এভরি টাইম সেই কোশ্চেনটা এসছে। তো এটাকে আমি ফার্স্টে ডিসকাস করছি। ফার্স্টে কম্পাইল টাইম রান টাইম পলিমরফিজম সম্বন্ধে বুঝে নিয়ে তারপর তাদের মধ্যে ডিফারেন্সটা ডিসকাস করবো। তো অ্যান্সারটা নিচে আছে। তো আগেই আমরা এই ডিফারেন্সটাতে না এসে ওভারলোড, এখান থেকে পরপর কোশ্চেন্সগুলো আছে, মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং, রান টাইম পলিমরফিজম, কম্পাইল টাইম পলিমরফিজম আর পলিমরফিজম। তো এটা আগে আমি ডিসকাস করি পলিমরফিজম কনসেপ্টটা। What is polymorphism? Polymorphism in Java is a technique by which we can perform a single action in different way. একটা সিঙ্গেল অ্যাকশনকে বিভিন্ন ভাবে করতে পারি, তাকে বলা হয় পলিমরফিজম। পলি মিন মেনি, মরফিজম মিন ফর্ম। সো পলিমরফিজম মিনস মেনি ফর্ম, মেনি ফর্মস, একই জিনিসের মেনি ফর্মস আছে। তো দুই ধরনের পলিমরফিজম আমরা দেখতে পাই, সেটা হচ্ছে একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম, একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। কম্পাইল টাইম পলিমরফিজম যেটা ফাংশন ওভারলোডিং এর থ্রু দিয়ে বোঝানো হয়, আর রান টাইম হচ্ছে ফাংশন ওভাররাইডিং এর থ্রু দিয়ে বোঝানো হয়। তো প্রথমে আমি কম্পাইল টাইম পলিমরফিজম সম্বন্ধে ডিটেল আসছি। প্রথমে আমি কম্পাইল টাইম পলিমরফিজম ডিটেল আসছি। ইন কম্পাইল টাইম পলিমরফিজম দ্য কল ইজ রিজলভ বাই দ্য কম্পাইলার। কম্পাইলার যে কলটা ফাংশনটা কল করবে তাকে রিজলভ করে। ইট ইজ নোন অ্যাজ আর্লি বাইন্ডিং অর স্ট্যাটিক বাইন্ডিং। আগে থেকে সমস্ত জিনিসটা জেনে যায়। এক্সাম্পল অফ কম্পাইল টাইম পলিমরফিজম ইজ ফাংশন ওভারলোডিং। এবার দেখো ফাংশন ওভারলোডিং এ ঢুকে গেছি। এবার ফাংশন ওভারলোডিং সম্বন্ধে আলাদা কোশ্চেন এসে যায়। তখন এই একটা কোশ্চেনের মধ্যেই তোমরা সবকটা কোশ্চেন কভার আপ করতে পারছো যদি একটা কোশ্চেন ভালো করে যাও। দেখো মেথড ওভারলোডিং যদি আলাদা করে আসো, হোয়াট ইজ মেথড ওভারলোডিং, তখন এটা লিখলে। আর যদি কম্পাইল টাইম পলিমরফিজম আসে তার মধ্যেই লিখলে। তো মেথড ওভারলোডিং ইজ এ টেকনিক বাই হুইচ দ্য ক্লাস হ্যাজ টু অর মোর মেথডস the same name but different parameters with the different values. যেমন আমি ডিফারেন্ট প্যারামিটার পাস করলে ডিফারেন্ট ভ্যালুস তো হবেই। যেমন ধরো ইম্পোর্ট জাভা ডট অ্যাড রেজিস্টার প্যাকেজ নিয়েছি, ক্লাস ক্যালকুলেটর এবি সাম, এখানে অ্যাড বলে ফাংশন নিয়েছি যেটার মধ্যে A10 B20, 10 আর 20 যোগ করলে 30 পাচ্ছি, প্রিন্ট করাচ্ছি। এটা একটা সেম আমি নাম দিয়েছি, সেই নামটাকে আরবার ব্যবহার করছি এখানে। এখানে একটা প্যারামিটার দিয়েছি, সেটাকে যোগ করে আমি সাম পাচ্ছি। আবার যেখানে দেখো দুটো প্যারামিটার পাঠিয়েছি, সেখানে যোগ করে পাচ্ছি। তার মানে কি একই নাম বাট পারপাস আর ডিফারেন্ট। এবার যখন তুমি কল করবে মেন থেকে, ওভারলোডেড টেস্ট নাম দিয়েছি, ক্লাস ওভারলোড টেস্ট। তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং ইয়ার জিএস ক্যালকুলেটর সি তৈরি করলাম, সি অ্যাডকেও কল করতে পারছি, একটা নো আর্গুমেন্ট যে ফাংশনটা আছে আর মধ্যে একটা প্যারামিটার ফাংশন আছে আর একটা আছে দুটো প্যারামিটার, সবই কল করতে পারছে, দ্যাট ইজ ফাংশনটা ওভারলোডেড হয়ে গেছে। দেখো এখানে ওভারলোডেড ফাংশনটা বোঝানো, তার মানে কি উইথ নো আর্গুমেন্ট, উইথ ওয়ান আর্গুমেন্ট, উইথ টু আর্গুমেন্ট। তার মানে একই জিনিসের ডিফারেন্ট আমরা ফর্ম পাচ্ছি, দ্যাট ইজ ক্যালকুলেটেড ক্লাসের মধ্যে ডিফারেন্ট মেথড পাচ্ছি। তো দ্যাট ইজ কম্পাইল টাইম। কম্পাইলে কেন ইনফরমেশন আছে আগে থেকে জানি, তো এটার মধ্যে একটা নেই, এটার মধ্যে একটা আছে, এটার মধ্যে দুটো আছে, তো এই জন্য এটাকে আমি কম্পাইল টাইম পলিমরফিজম পড়ি। এবার হচ্ছে রান টাইম পলিমরফিজম, যেখানে আমরা রানের সময় পলিমরফিজমটা ঠিক করবো। রান টাইম পলিমরফিজম ইজ টেকনিক হোয়ার প্রোগ্রাম এক্সিকিউশন টেক প্লেস ডিউরিং রান টাইম। রানের সময় চেনা যাবে, আগে থেকে কেউ চিনতে পারবে না যেটা এর মধ্যে কি আছে না আছে। তো ওই কলটাকে মানে চিনতে পারাটা ব্যাপারটা কি, আমি যখন ফাংশন কল করবো তখন কলিং আইডেন্টিফাই করা, তাকে বলা চিনতে পারা। দ্য রেজুলেশন অফ ওভাররাইডিং হ্যাপেন্স ইন দ্য এক্সিকিউশন স্টেট, পরে গিয়ে জানতে পারছি, তার মানে কি লেট বাইন্ডিং, পরে জানতে পারছি সবটাই। কিরকম দেখো এক্সাম্পলটা দেখো ভালো করে বুঝো। ক্লাস এ তার মধ্যে ডিসপ্লে রাখছি, শো রাখছি, কোনো প্যারামিটার নেই, এর মধ্যে মেসেজ আছে জাস্ট শুধু। আরেকটা তৈরি করছে বি, যেটা এক্সটেন্ড করছে এটাকে, তার মানে যখন এটা এক্সটেন্ড করছে এর মধ্যেও ডিসপ্লে আছে আউটপুট আছে, তারপর ডিসপ্লেটা দুবার এসে গেছে। এবার যখন আমি বি থেকে ডিসপ্লেকে এটা কল করবো, তখন কাকে কল করবে, বি থেকে যখন ডিসপ্লেকে কল করবো তখন ডিসপ্লে তো মানে বি এর মধ্যে দুটো এসে গেছে, একটা এর থেকে ইনহেরিটেড হয়েছে আর একটা ওর কাছে নিজে ছিল। তখন কোনটা হবে, তখন ওভাররাইড হয়ে যাবে, মানে পুরোনোটাকে ওভাররাইড করে নতুনটা কাজ করবে, নতুন ডিসপ্লেটা কল হবে, দ্যাট ইজ রান টাইম পলিমরফিজম। দেখো আউটপুট কিভাবে, দেখো যদি কল করা হয় তাহলে ডিসপ্লে অফ দ্য সাব ক্লাসে ডিসপ্লেটা কল হবে। তার মানে কি এই যে সুপার ক্লাসের ডিসপ্লেটা ছিল সেটা কিন্তু এখানে এখানে আসার ফলে এটা এইটা অ্যাক্টিভেটেড আছে, নতুনটা অ্যাক্টিভেট আছে, পুরোনোটা ওভাররাইড হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় মেথড ওভাররাইডিং। এবার শোর ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কারণ শো একটাই আছে, ওর কাছে আছে,
ওটা চলে এসছে, আর ডিসপ্লেটাও আউটপুটটাও একটাই আছে, সেটা ওর কাছে চলে এসছে। তো ওটা নিয়ে আর কিছু ইস্যু নেই। তেমন কি আমরা এখান থেকে বুঝলাম সুপার ক্লাস সাব ক্লাসের যে কনসেপ্টটা আছে, তখন যখন আমরা রান টাইম পলিমরিজম করি, তখন যখন ইনহেরিটেড হতে থাকে ভেতরে, আগে থেকে কম্পাইলারের কাছে কোনো ইনফরমেশন থাকে না, ও ও ভাবে যে ওর কাছে মেথড আছে, এর কাছে মেথড আছে, ও তো জানে না ওর কাছে সেম মেথডটাই রয়ে গেছে, সেই জন্য এটা ওভাররাইড হয়ে যায়। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কম্পাইল টাইম রান টাইম পলিমরিজম। তো এটা বড় কোশ্চেন আসলে এটা ডেফিনেটলি এই কোশ্চেন লিখবে। ডিফারেন্সটা প্রচুর বার এসছে কোশ্চেন পেপারে। ডিফারেন্স বিটুইন কম্পাইল টাইম পলিমরিজম and রান টাইম compile time polymorphism. In compile time polymorphism, the call is resolved by compiler. Compiler chine jay. In runtime polymorphism, call is not resolved by the compiler. JVM is used. JVM chinete pare, tai jonno runtime. JVM runtime chine. It is also known as static binding or overloading. It is also known as dynamic binding or overriding. Inheritance is not required. Inheritance dorkar hoy na. Inheritance dorkar, must dorkar hobe. Nahole runtime hobe ki kore? Because it is known early in compilation process, it faster than runtime. It a faster হয় compile time. Because it is known at the runtime, hence it is slower. And patch number, compile time polymorphism is less flexible as well as things execute at the compile time. Runtime polymorphism more flexible, all things execute at the runtime. সব কিছুই রান টাইমে পাওয়া যায় কম্পাইল টাইমে, তার জন্য এটা লেস ফ্লেক্সিবল। কম্পাইল টাইমটা লেস ফ্লেক্সিবল, রান টাইমটা মোর ফ্লেক্সিবল, যেটা এক্সিকিউটটা রানের সময় হয়ে যায়। তো এখান থেকে পাঁচটা ডিফারেন্স মাস্ট, এটা তুমি আসবেই তোমাদেরকে কোশ্চেন পেপারে রান টাইম পলিমরিজম। আরেকটা কোশ্চেন মাস্ট যেটা আসবেই, সেটা হচ্ছে মেথড ওভারলোডিং এন্ড মেথড ওভাররাইডিং ইন জাভা। প্রথমে মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিং ইজ ইউজ টু ইনক্রিজ দ্য রিডেবিলিটি অফ দ্য প্রোগ্রাম। রিডেবিলিটি একই নাম দিয়ে বিভিন্ন কাজ করানো যায়। Method overriding is used to provide specific implementation of the method that is already provided by its superclass. কিছু কাজ অলরেডি আছে, সেটাকে যদি সেম নাম দিয়ে কাজটা করাতে চাও, তাহলে নতুন কাজটা ইউজ করবে, পুরোটাকে নেবে না। সেকেন্ড পয়েন্ট, মেথড ওভারলোডিং ইজ এক্সাম্পল অফ কম্পাইল টাইম পলিমরফিজম। মেথড ওভাররাইডিং ইজ এন এক্সাম্পল অফ রান টাইম পলিমরফিজম। Method overloading perform within the same class. Method overriding, it involve multiple classes. Next, in method overloading, methods must be have same name and different signatures. নাম সেম, কাজ আলাদা, সিগনেচার্স গুলো আলাদা। In method overriding, methods must have same name, same signature. একই সিগনেচার থাকছে। Method resolution, method overloading, the static, private, final method can be overloaded in Java. In method overriding, we cannot override private, final, static methods. And যেহেতু একই ক্লাসের মধ্যে থাকছে, তার জন্য এটা প্রাইভেট, ফাইনাল মেথড, স্ট্যাটিক ইউজ ওভারলোডিংটা পসিবল হচ্ছে, কিন্তু ওভাররাইডিং এ সেটা নয়। মেথড রিজলিউশন ইজ ডান বাই জাভা কম্পাইলার, আর এটা ডান বাই জেভিএম। তো এখানে 6টা ডিফারেন্স দিচ্ছি, প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স। তো প্রত্যেক ডিফারেন্স খুব ইজি। একটা হচ্ছে রিডেবিলিটি বাড়িয়ে দেয়, একটা হচ্ছে স্পেসিফিক ইনফরমেশন অলরেডি আছে সেটাকে নতুন করে লিখতে পারো। ওভারলোডিংটা কম্পাইল টাইমে হয়, এটা রান টাইমে হয়। এটা সেম ক্লাসে থাকে, ডিফারেন্ট ক্লাস লাগে। ডিফারেন্ট সিগনেচার, এখানে সেম সিগনেচার হতে হয়। কিছু কিছু ক্ষেত্রে যেমন প্রাইভেট, স্ট্যাটিক, ফাইনাল, এগুলোর ক্ষেত্রে ওভারলোডিং এ করা যায়, বাট ওভাররাইডিং এ সেটা পসিবল নয়। আজ এটা ডিসাইড করে কম্পাইলার, আগে থেকে সব জেনে যায়, এটা ডিসাইড করে জেভিএম। তো এই কটা পয়েন্টস তোমরা ডেফিনেটলি এটা আসবেই। তো এই কোয়েশ্চেন্সগুলো যেগুলো ডিসকাস করলাম, এই পরপর প্রত্যেকটা মাস্ট, এখান থেকে সব কটা কোয়েশ্চেন অ্যান্সার তোমরা দিতে পারবে। রান টাইম কলগরিজম কিভাবে করা যায়, ওভারলোডিং, ওভাররাইডিং, যাই কোয়েশ্চেন আসুক না কেন, সেই কোয়েশ্চেন আনসার দিতে পারবে। নেক্সট এই কোয়েশ্চেনটা ডিসকাস করে নিচ্ছি, যেটা বেসিক্যালি ফাইনালি আর ফাইনালাইজ, এটাও আসবে। তো দেখতে পাচ্ছ জাভাতে প্রচুর কমন কোয়েশ্চেন তোমরা পাচ্ছ। এই কোয়েশ্চেন্সগুলো ডেফিনেট তোমরা পরপর আমার ভিডিও থেকে দেখে নিই, খাতা একবার লিখে নিও, তাহলে সবাই যে কেউ অ্যান্সারগুলো ভালো করতে পারবে। ফাইনাল ইজ দ্য কিওয়ার্ড দ্যাট অ্যাক্সেস মডিফায়ার হুইচ ইজ ইউজ টু অ্যাপ্লাই রেস্ট্রিকশন অন ক্লাস, মেথড অর ভেরিয়েবল। যেটা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করে ক্লাস, মেথড আর ভেরিয়েবল, যেটা কিওয়ার্ডটা ইউজ করলে সেই ভেরিয়েবলটা, মেথডটা আর ক্লাসটা ফাইনালি হয়ে যায় কিওয়ার্ড মডিফাইড। ফাইনালি ইজ দ্য ব্লক ইন জাভা এক্সেপশন হ্যান্ডলিং। এটা এক্সেপশন হ্যান্ডলিং ইউজ হয়, কোনো মডিফাইড নয়, এক্সেপশন হ্যান্ডলিং ইউজ হয় টু এক্সিকিউশন দ্য ইম্পর্টেন্ট কোড ওয়েদার দ্য এক্সিকিউশন অকার অর নট। এক্সিকিউশনটা হবে কি হবে না, যদি কোনো কারণে কোনো এক্সিকিউশন না হয়, কোনো ক্যাচ না করতে পারে, ফাইনাল ব্লকটা করবে। Finalize is the method in Java which is used to perform cleanup of processing just before object is garbage collected. Clean up করার জন্য finalize টা ইউজ হয়। Clean up মানে garbage collection এর সময় এটা ইউজ হয় finalize. It is executed when it is invoked by the compiler. এটা compiler কল করলে ফাইনালটা অ্যাপ্লাই হয়, ভেরিয়েবলে ইউজ করি,
মেথড ইউজ করি, বাট ইট এক্সিকিউট রাইট আফটার দ্য এক্সিকিউশন অফ ট্রাই ক্যাচ ব্লক। ইট এক্সিকিউট জাস্ট বিফোর অ্যান অবজেক্ট ইজ ডিস্ট্রয়, যে কোনো অবজেক্ট ডিস্ট্রয় হওয়ার আগেই এটা জাস্ট কল্ড হয়। 3 নম্বর, once declared final variable become constant cannot be modified। এখানে finally block returns the important code even if the execution exception occur or not। Finalize method perform the cleaning activities with the respect of the object before it is destructions। এখানে আরেকটা পয়েন্টস আছে, তিনেরই একটা পয়েন্টস, ফাইনাল মেথড ক্যান নট বি ওভাররিডেন বাই সুপার ক্লাস। ফাইনালি ব্লক ক্লিন আপস অল দ্য রিসোর্সেস ইউজ বাই দ্য ট্রাই ব্লক, মানে ক্লিয়ার আপস মিন হচ্ছে পরে গিয়ে একদম যে কেউ যদি কেউ না করতে পারে তাহলে এটা ক্লিয়ার করে দেয়। ফাইনাল ক্লাস ক্যানট বি ইনহেরিটেড, ফাইনাল ক্লাসকে ইনহেরিট করা যায় না, ওভার রিডেন করা যায় না। তো তিনটে আলাদা কনসেপ্ট, নামগুলো একই রকম ফাইনাল কথা আছে, বাট তিনটে আলাদা কনসেপ্ট। একটা নর্মাল ক্লাসে ইউজ হয়, একটা ইনহেরিটের সময় ইউজ করতে পারি, ফাইনালটা নর্মাল ক্লাসে ইউজ করতে পারি। তো এখানে ভেরিয়েবলে ইউজ করতে পারি, যদি কোনো ভেরিয়েবল আগে ফাইনাল দিয়ে দিই তার মানে ভ্যালু চেঞ্জ করতে দেবে না কখনোই। ওই ভেরিয়েবলটা যদি অন্য ইনহেরিট করে কেউ আপডেট হবে না, যেমন পাই ইকুয়াল টু 3.14 ওটা ফাইনাল করলে ওটা চেঞ্জ হবে না। ফাইনাল ক্লাস করে দিলে ওই ক্লাসটাকে কেউ ওভাররাইড করতে পারবে না। আর কোনো ক্লাসটা যদি ফাইনাল করে দাও তার ইনহেরিটই হবে না। মেথডকে যদি করে দাও ফাইনাল, সেই ক্লাসটাকে আর সেই মেথডটাকে আর নতুন করে ক্রিয়েট করা যাবে না। তো ফাইনাল বিন ওটা চেঞ্জ করা যাবে না। ফাইনালি এটা এক্সেপশন হ্যান্ডলিং ইউজ হয়, একদম আলাদা জিনিস। ট্রাই যে তার মধ্যে ক্যাচে ব্লকের পর থাকে। ফাইনালাইজ একদম ডিফারেন্ট দেন আদার থিংস, এটা মেনলি গার্বেজ কালেক্টর ইউজ করে, যেখানে ক্লিন আপ অ্যাক্টিভিটিগুলো করতে থাকে। তো নেক্সট এটা একটা আলাদা কোয়েশ্চেন পাচ্ছি, যেটা ফাইনাল অ্যান্ড অ্যাবস্ট্রাকশন ডিফারেন্ট। তো এখানে আমি যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম পরপর, এখানে সবগুলোই এটা ডিসকাশন হয়ে গেল। দেখো এই কোয়েশ্চেনটা কতবার এসছে, 8, 10, 11, 12, 13, 17, 23, বারবার আসে কোয়েশ্চেনটা। পলিমরফিজম কোয়েশ্চেনটাও বারবার আসে, ডিফারেন্ট টাইপস অফ পলিমরফিজমটা। তো এখান থেকে আমি সবকটা কোয়েশ্চেন চ্যাপ্টার 2 থেকে যেটা আমি ধরেছি এগুলো সবই ডিসকাস করে নিলাম। ফাইনালি এটাও ডিসকাস করেছি। সুপারটাও অলরেডি ডিসকাশন হয়ে গেছে, সুপার চেনিং এ ইউজ করি আমরা, কনস্ট্রাক্টর চেনিং এ আমরা ইউজ করলাম। দিস কিওয়ার্ডটাও ডিসকাস হয়ে গেছে, দেখো দিস কিওয়ার্ডটা চেনিং এ ইউজ করেছি ওখানে, খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাইনাল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, ফাইনাল অ্যাবস্ট্রাকশন এটা ডিফারেন্স ফরম্যাটটা ডিসকাস করছি। একটা বাকি আছে ডাইনামিক মেথড ডিসপ্যাচ, তাহলে আমার এই চ্যাপ্টারটা এখান থেকে কভার আপ হয়ে যাবে। তো ফাইনাল ক্লাস and abstract class. Use final keyword, use abstract keyword. It help restrict other class from accessing its properties and methods. Restrict করে। It help achieve abstraction. Abstraction achieve করতে help করে। Immutable objects can be created. যেটাকে চেঞ্জ করা যায় না সেই অবজেক্টগুলো তৈরি করা যায়, যেটা ফিউচারে চেঞ্জ হয় না। ফিক্স পার্মানেন্ট। Cannot create immutable object immutable object তৈরি করতে হেল্প করে না। Cannot be inherited, can be inherited. Final class method should be used to assist by other classes ASSIT as it is. Sorry, final class method should be used as it is used by other classes. Abstract class method functionality can be altered in the subclass. Can be altered করতে পারি, যেহেতু ব্ল্যাক রাখি প্রথমে ইনিশিয়ালি, পরে অল্টার করতে পারি। তাহলে ফাইনাল ক্লাস মেথড শুড বি ইউজড অ্যাজ ইট ইজ বাই আদার ক্লাসেস। সেম ভাবেই ক্লাসগুলোকে ইউজ করতে হবে যদি কোনো একটা ফাইনাল করি। অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমি নিজের মতো অল্টার করতে পারি। তো এখানে আরেকটা ডিফারেন্স, আমি এটা পরে আসছি যেহেতু টপিকটা চ্যাপ্টারটা আলাদা বিলং করছে, তো এখানে আমি এটা শেষ করছি। হাই এভরিবডি, এই ভিডিওতে আমি চ্যাপ্টার 2 কনস্ট্রাক্টর পলিমরফিজম অ্যান্ড ইনহেরিটেন্স ডিসকাস করবো। তো চ্যাপ্টার 2তে জাভা প্রোগ্রামিং আমি যেগুলো দেখেছি সেটা হচ্ছে কনস্ট্রাক্টর থেকে যে কোয়েশ্চেন্সগুলো আসে, পলিমরফিজম থেকে যে কোয়েশ্চেন্স আসে, আর ইনহেরিটেন্স থেকে যে কোয়েশ্চেন্সগুলো আসে সেগুলো আমি আলাদা করে এখানে ডিসকাস করছি। তার প্রথমেই আমি যে কোয়েশ্চেনটা আসছি সেটা হচ্ছে হোয়াট ইজ কনস্ট্রাক্টর, ক্যারেক্টারিস্টিক অফ কনস্ট্রাক্টর। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা, হোয়াট ইজ কনস্ট্রাক্টর অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ কনস্ট্রাক্টর। শর্ট নোট অন কনস্ট্রাক্টর অর ক্যারেক্টারিস্টিক অফ কনস্ট্রাক্টর। ফার্স্ট কোয়েশ্চেন আমি কনস্ট্রাক্টর এই কোয়েশ্চেনটা ডিসকাস করছি। কনস্ট্রাক্ট ইজ এ স্পেশাল মেম্বার ফাংশন হুজ নেম ইজ সেম অ্যাজ ক্লাস নেম। তার নাম হচ্ছে ক্লাস নেমের সেম, এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড, কনস্ট্রাক্ট ইজ ইউজ টু ইনিশিয়ালাইজ দ্য অবজেক্টগুলোকে ইনিশিয়ালাইজ করে। ইট ইজ ইউজ টু সেট দ্য ইনিশিয়াল ভ্যালুস অফ অবজেক্ট অ্যাট্রিবিউট। অবজেক্ট যে অ্যাট্রিবিউটস আছে সেটার ভ্যালুগুলোকে সেট করে। নাম্বার 3,
Constructor is called automatically when the object of the class is created. যখন অবজেক্টটা ক্রিয়েট হয় তখনই অটোমেটিক্যালি এটা কনস্ট্রাক্টর এটা কল্ড হয়। কনস্ট্রাক্টর is called automatically when the object of the class is created. Next one is every time an object is created using new keyword, at least one constructor is created. যখন আমরা নিউ কিওয়ার্ড দিয়ে ক্রিয়েট করি তখন একটা কনস্ট্রাক্টর তখনই তৈরি হয়। আমরা জানি যখনই কোনো অবজেক্ট তৈরি করি তখনই কনস্ট্রাক্টর তৈরি হয় নিউ দিয়ে। তো এটা কনস্ট্রাক্টর নেভার রিটার্ন এনিথিং, নট ইভেন ভয়েড, কোনো ভ্যালু রিটার্ন করে না, নট ইভেন ভয়েড। কনস্ট্রাক্টর ক্যানট বি স্ট্যাটিক, কনস্ট্রাক্টরকে স্ট্যাটিক হওয়া যাবে না, শেয়ার করবে না অন্য অবজেক্টকে। একটা ক্লাসে একটাই কনস্ট্রাক্টর, এটা ওই মেম্বারসকেই বিলং করবে। হ্যাঁ, মোর দেন ওয়ান কনস্ট্রাক্টর থাকতে পারে যেটা প্যারামিটার কনস্ট্রাক্টর হিসেবে, কিন্তু সেটা অন্য ক্লাস অন্য অবজেক্ট মেম্বার অ্যাক্সেস করতে পারবে না। কনস্ট্রাক্টর ক্যান নট বি স্ট্যাটিক, ফাইনাল অ্যান্ড সিঙ্ক্রোনাইজ। হাই, এবার এই ভিডিওতে আমি চ্যাপ্টার 2 ডিসকাস করব। চ্যাপ্টার 2 ইন কনস্ট্রাক্টর পলিমরফিজম ইনহেরিটেন্স। এই চ্যাপ্টার 2 তে আমি এই টপিকসগুলো রেখেছি, সেগুলো যে আবার কি কি কোয়েশ্চেন আসতে পারে সেগুলো প্রত্যেকটা ডিসকাস করব। প্রথমে আসছি হোয়াট ইজ কনস্ট্রাক্টর। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা ডিসকাস করব, হোয়াট ইজ কনস্ট্রাক্টর অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ কনস্ট্রাক্টর। Constructor is a special member function whose name is same as class name. Constructor হচ্ছে স্পেশাল মেম্বার ফাংশন যার নাম হচ্ছে ক্লাস নেমের সেম। Constructor is used to initialize the object, অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে হেল্প করে। It is used to set initial values of the object. Constructor is called automatically when the objects of the class is created. Constructor নিজে থেকে কল্ড হয় অটোমেটিক্যালি যখন এই অবজেক্টটা তৈরি হয় ক্লাস থেকে। Every time an object is created using new keyword, at least one constructor is created. যখনই আমি নিউ কিওয়ার্ড দিয়ে ক্রিয়েট করি অবজেক্ট তখনই একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে যায়, at least one. Constructor never return anything, not even void. Constructor cannot be static, final and synchronize. Constructor are called only once, whereas instance method can be called again and again. যে ইনস্ট্যান্স মেথড গুলো আছে সেগুলোকে আমি বারবার কল করতে পারি, যেরকম ডিসপ্লে, ক্যালকুলেশন। বাট আমরা কনস্ট্রাক্টরের মধ্যে যে প্যারামিটার্স গুলো ইনিশিয়ালাইজ করে কনস্ট্রাক্টর, সেই কনস্ট্রাক্টর গুলোকে একবারই কল করি, একবারই কল, বারবার কল করা যায় না, কারণ যখন অবজেক্ট তৈরি হয় তখনই কলড হয়ে যায়। ক্লাসে এক্স আর ওয়াই এখানে তার ভেরিয়েবলস, এটা হচ্ছে কনস্ট্রাক্টর, ক্লাসের নাম আর ফাংশন নাম সেম। এবং এর মধ্যে এক্স ইকুয়াল 10, ওয়াই 20 রাখা হয়েছে। এই ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করা হচ্ছে, এক্স এর মান 10, ওয়াই মান 20। তো এটা যখনই কল হবে তখন এক্স আর ওয়াই ইনিশিয়ালাইজ হয়ে যাবে। ডিসপ্লেটা হচ্ছে যেরকম আমি বললাম, এখানে পয়েন্টটা দেখো, কনস্ট্রাক্টর ক্যান বি কল অনলি ওয়ান্স, বাট ইন ইনস্ট্যান্স মেথড যেটা ডিসপ্লে, we can be call again and again, can be called again and again. তো এখানে আমি ডিসপ্লে কল করলাম, এক্স আর ওয়াই ডিসপ্লে হয়ে গেল। এবারে ক্লাস বি মধ্যে আমি অবজেক্টটা তৈরি করছি, এ থেকে অবজেক্টটা, সেই অবজেক্টটা নিউ এ করলাম, সঙ্গে সঙ্গে আমি ওবিজি ডট ডিসপ্লেটা কল করতে পারছি। তাহলে ওবিজি ডট ডিসপ্লে আমি এখানে কল করতে পারছি। দ্যাট ইজ অবজেক্টের থ্রু দিয়ে আমি মেম্বারসগুলোকে কল করছি, ইনস্ট্যান্স মেম্বার। বাট আমি যদি কনস্ট্রাক্টর তৈরি করি তাহলে অটোমেটিক্যালি কনস্ট্রাক্টর তৈরি হবে, মানে নিউ দিয়ে যখনই তৈরি করছি এখানে এটা কনস্ট্রাক্টরটা কল্ড হয়ে যাচ্ছে, এক্স এর মান 10, 20, একবারই কল হচ্ছে, বারবার না। এবার আমি যদি ওবিজে দিয়ে ডিসপ্লে দিয়ে দুবার তিনবার কল করি তাহলে কল করতে পারি এটা ডিসপ্লেটাকে, বাট কনস্ট্রাক্টরটা একবারই কল করবো। তো এই হচ্ছে কনস্ট্রাক্টর অ্যান্ড ফিচার্স অফ কনস্ট্রাক্টর এবং ক্যারেক্টারিস্টিক অফ কনস্ট্রাক্টর। নেক্সট ওয়ান ইজ ডিসক্রাইব নো আর্গুমেন্ট অ্যান্ড প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। নেক্সট কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। নো আর্গুমেন্ট অ্যান্ড প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর।
এই দেখো নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, এই কোয়েশ্চেনটা আসছি। when a constructor method is has no parameter then it is called default constructor। যখন কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার থাকে না তাকে বলে ডিফল্ট কনস্ট্রাক্টর। if we do not define a constructor then compiler creates a default argument no argument constructor। যখন ক্রিয়েটস করে তখন ডিফল্ট নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর যদি আমরা তৈরি ডিফাইন না করি। ডিফল্ট কনস্ট্রাক্টর provides the default values to the object like 0 null 0.0 etc। তো জিরো নাল এইসব দিয়ে ডিফাইন্ড হয়ে যায়, যদি আমরা ডিফাইন না করি তাহলে কম্পাইলার নিজে থেকে ডিফাইন করে নেয়। if we write a constructor with no argument or arguments compiler does not create a default constructor। যদি আমরা রাইট করে দিই তাহলে কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করে না, সেক্ষেত্রে কম্পাইলার যে তুমি তৈরি করে দিলে কনস্ট্রাক্টর সেটা করে। ডিফল্ট অ্যাকচুয়ালি কি, আমরা যখন নিউ দিয়ে অবজেক্ট তৈরি করি তখন আমি যদি কনস্ট্রাক্টর তৈরি করতে বলে যাই তখন ডিফল্ট ভ্যালুগুলো নাল 0.0 অ্যাকর্ডিং টু ডেটা টাইপ সেই অনুযায়ী সেভ হয়ে যায়, কম্পাইলার নিজে থেকে একটা ক্রিয়েট করে দেয় ডিফল্ট কনস্ট্রাক্টর। দেখো এখানে এক্সাম্পলটা দিলে ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এখানে যে এক্সাম্পলটা আমি দিয়েছি দেখো এখানে ক্লাস এ যেটা দিয়ে লিখেছি, এখানে ক্লাস এ এর মধ্যে রোল আছে আর নেম আছে স্ট্রিং। তো এখানে আমি ডিসপ্লে কল করেছি রোল ইজ রোল, নেম ইজ নেম। যদি আমি এখানে প্রিন্ট করাই তাহলে কিন্তু এখানে কোনো ভ্যালু দেওয়া নেই, তার সত্ত্বেও ভ্যালু পেয়ে যাবে। কিভাবে কল করবে দেখো পুরোটা চেষ্টা করি। ক্লাস বি এটা তৈরি করেছি, তার মধ্যে মেন আছে মানে জেভিএম এখান থেকে রান করা শুরু করবে। পাবলিশ স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং জিএস। এ থেকে অবজেক্ট তৈরি করছি নিউ এ। দেখো এই যে এখানে ব্ল্যাঙ্ক আছে তার মানে কি এখানে কোনো কনস্ট্রাক্টর নেই, আমি লিখিনি, তাও কিন্তু কনস্ট্রাক্টরটা কল্ড হবে। সেই কনস্ট্রাক্টরটা কে কল করে দেবে, কম্পাইলার নিজে থেকে একটা কনস্ট্রাক্টর তৈরি করে দেবে। এখানে এ বলে একটা কনস্ট্রাক্টর তৈরি করে দিল নিজে থেকে, সেটা তোমাকে ইনস্ট্রাকশন লিখতে হবে না, নিজে থেকে তৈরি করে দেবে, যেখানে এই ডেটা টাইপগুলো ইনিশিয়ালাইজ করে দেবে। যেটা তুমি যদি প্রিন্ট করাও দেখো এখানে ভ্যালু দিইনি। যদি এখানে আমি ধরো এখানে যদি কারোর রোল দিতাম 1, কারোর নাম দিতাম ধরো অমিত, তো সেইটা এখানে পাস হতো, তখন তখন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হয়ে যাচ্ছে। কিন্তু আমি এখানে দেখো কোনো কনস্ট্রাক্টর তৈরি করিনি, তাহলে কিভাবে তৈরি হচ্ছে, এগুলো ভ্যালুগুলো কোথা থেকে পাচ্ছি কোথা থেকে, তখন নিজে থেকে ভ্যালুগুলো ওই ডিফল্ট যে কনস্ট্রাক্টরটা সেটা দিয়ে দেবে। তো ডিফল্ট কনস্ট্রাক্টর সেই কনস্ট্রাক্টরে যদি আমরা কনস্ট্রাক্টর তৈরি করতে করি না তখন অটোমেটিক্যালি এই কনস্ট্রাক্টরটা তৈরি হয়ে যায়। দেখো এখানে যদি আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করি সেটা কিন্তু ডিফল্ট নয়, এটা হচ্ছে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, মেইন নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, যেমন ক্লাস এ এবি। মানে আমি এটা এখানে লিখেছি কিন্তু আগের যে প্রোগ্রামটা লিখেছিলাম সেখানে আমি কোনো রকমের কনস্ট্রাক্টরই আমি প্রোগ্রামের মধ্যে লিখিনি, তাহলে কম্পাইলার নিজে থেকে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দেবে অ্যাট দ্য টাইম অফ রানিং, তখন অবজেক্ট ক্রিয়েট হবে তখন। আর এই জায়গাটা খেয়াল করো, দেখো এখানটায় আমি যেটা তৈরি করেছি এখানে একটা নিজস্ব কনস্ট্রাক্টর তৈরি করেছি, মানে কি আমি আমাকে ডিফল্ট নয় আমাকে তৈরি করে দিয়েছি, তখন এই ভ্যালুগুলো নেবে যেটা আমি এখানে অ্যাসাইন করেছি। এবার যদি আমি কল করি তাহলে আমি ওই যে এটাকে যখনই কল করব তখন এইখানে পাস হবে, এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেটা এ আর বি তে আমি পেয়ে যাবো। দ্যাট ইজ নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। এটা ডিফল্ট নয়, ডিফল্ট হচ্ছে ও নিজে থেকে তৈরি করে দেবে। আর নো আর্গুমেন্ট মিন আমার প্যারামিটার থাকবে না। এরপরে যে কোয়েশ্চেনটা আছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, দ্যাট মিনস প্যারামেট্রিক কনস্ট্রাক্টর। তো এই কোয়েশ্চেন্সের অ্যান্সারগুলো আমি পরপর পরপর ডিসকাস করছি। এই যে এখানে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর আসতে পারে, প্যারামেট্রিক কনস্ট্রাক্টর, সবকটাই এখানে আমি ডিসকাস করছি। দেখো এই যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে প্যারামেট্রিক কনস্ট্রাক্টর। when a constructor has a specific number of parameter, যদি স্পেসিফিক নাম্বার অফ প্যারামিটার ইউজ করি then it is called parameterized constructor, প্যারামিটার আছে ওখানে। যেমন ইম্পোর্ট জাভা ডট আই ডট স্টার ক্লাস এ, এখানে এবি নিলাম, এর মধ্যে এক্স আর ওয়াই কে আমি এখানে পাস করেছি, এক্স এটা ট্রান্সফার করেছি, ওয়াই বি তে ট্রান্সফার করেছি, দ্যাট ইজ প্যারামিটারাইজ করেছি। এবার আমি যখন আমি অ্যাডিশনকে কল করছি, অ্যাডিশন সি ইকুয়াল টু এ প্লাস বি, সঙ্গে সঙ্গে এ আর বি তে যোগ হয়ে রেজাল্টটা সি তে ট্রান্সফার হচ্ছে এবং সিটা ডিসপ্লে হয়ে আছে। তো এখানে আমি অ্যাডিশন প্যারামিটার যা দেবো সেই অনুযায়ী, নিজে থেকে এক্স আর ওয়াই তো পাবে না, ওকে দিতে হবে। কিভাবে দেখো, সিম্পল সিম্পল এক্সাম্পল দেবে যেরকম আমি দিয়েছি। ক্লাস বি মধ্যে পাবলিশ স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং এজেস সেটা তৈরি করলাম, এ থেকে অবজেক্ট তৈরি করলাম, এটার মধ্যে এ যখন অবজেক্টটা তৈরি হচ্ছে এখানে নিউ হচ্ছে তখন 5 আর 7 আমি দিয়ে দিচ্ছি। তাহলে মানে এই 5টা কপি হবে কোথায় গিয়ে, ডেফিনেটলি কনস্ট্রাক্টরের মধ্যে যে প্যারামিটার আছে তার মধ্যে গিয়ে ট্রান্সফার হবে 5টা, সেখানে যেটা দেওয়া আছে সেখানে গিয়ে ট্রান্সফার হবে। তাহলে এখান থেকে আমি এই যে ভ্যালুটা এখান থেকে গিয়ে এক্স এ ট্রান্সফার হলো। সিমিলারলি 7টা চলে আসলো ওয়াই এর কাছে, তাহলে 5 আর 7 এখানে পেয়ে গেলাম। 5 আর 7 কে এখানে কপি হলো এ আর বি তে, 5 7 যখনই ট্রান্সফার হয়ে গেল 5 7 কে যোগ করে আমি 12 পেয়ে গেলাম। এই 12টাকে আমি অ্যাডিশন কল করলে পেয়ে যাবো।
তো অ্যাডিশন কল করার পর আমি এটা পাবো, তাহলে এই যে কনস্ট্রাক্টর মধ্যে যে প্যারামিটার পাস করছি সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, যে ধরনের যতগুলো ডেটা টাইপ আছে সেই অনুযায়ী আমরা এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা কল করছি। তো নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর মিন যেখানে প্যারামিটার নেই, যেখানে প্যারামিটার থাকছে সেটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এবার নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ প্রাইভেট কনস্ট্রাক্টর, এক্সপ্লেইন ইট উইথ অ্যান এক্সাম্পল। তো প্রাইভেট কনস্ট্রাক্টর বলতে আমরা কি বুঝি এবং তার এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। প্রাইভেট কনস্ট্রাক্টর, তো এখানে দেখো নেক্সট কোয়েশ্চেন আসছি আমি, প্রাইভেট কনস্ট্রাক্টর, প্রাইভেট কনস্ট্রাক্টরটা উপরে রাখছি। দেখো প্রাইভেট কনস্ট্রাক্টর, ইজ দের এনি ইউটিলিটি অফ প্রাইভেট কনস্ট্রাক্টর, প্রাইভেট কনস্ট্রাক্টর ব্যবহার করে আমার কি কোনো সুবিধা হয়। হোয়াট ইজ প্রাইভেট কনস্ট্রাক্টর, when we declare a constructor as private then it is said to be private constructor। আমরা জানি কনস্ট্রাক্টর কখনো ভালো রিটার্ন করে না, বাট এটা পাবলিক থাকে কেন কি, যখন মেন থেকে কল হয় অটোমেটিক্যালি কনস্ট্রাক্টরটা কল হয়। when a constructor is private we are not able to create an object of the class, আমরা ওই ক্লাসের অবজেক্ট তৈরি করছি না। তার মানে কি, একটা ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর নিলাম, সেটাকে আমি এখানে প্রাইভেট করে দিলাম এর আগেটাই, তাহলে ওটা হয়ে গেল প্রাইভেট কনস্ট্রাক্টর। প্রাইভেট কনস্ট্রাক্টর ডাজ নট অ্যালাউ এ ক্লাস টু বি সাব ক্লাস, তার মানে কি ওটা অবজেক্ট তৈরি করছে না, এক নম্বর নট এবল টু ক্রিয়েট অ্যান অবজেক্ট, দুই হচ্ছে ওটা সাব ক্লাস করা যাচ্ছে না, আর আউটসাইড ক্লাস থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না। দ্য রিজন ফর প্রাইভেট কনস্ট্রাক্টর ইন্টারনাল কনস্ট্রাক্টর চেইনিং অ্যান্ড সিঙ্গেলটন ক্লাস ডিজাইন, দিস আর দ্য রিজনস। তার প্রথমে আমি ইন্টারনাল কনস্ট্রাক্টর চেইনিং সম্বন্ধে বলি। when constructor is call another constructor of the same class then it is known as constructor chaining, তখন একটা কনস্ট্রাক্টর আরেকটা কনস্ট্রাক্টরকে কল করবে তখন বলা হয় সেটাকে কনস্ট্রাক্টর চেইনিং। দিস কিওয়ার্ড ইজ ইউজড ফর কনস্ট্রাক্টর চেইনিং, কনস্ট্রাক্টর চেইনিং সম্বন্ধে আলাদা কোশ্চেন আসলে ওইটা তোমরা লিখতে পারবে। সিঙ্গেলটন ক্লাস যেটা আছে ডিজাইন ইউজিং প্রাইভেট কনস্ট্রাক্টর, সিঙ্গেলটন ক্লাস আর দোজ ক্লাসেস দ্যাট হ্যাজ অনলি ওয়ান অবজেক্টস, যার একটাই অবজেক্ট আছে জন্য সিঙ্গেলটন ক্লাস বলছি। সিঙ্গেলটন ক্লাস ইজ এ প্রাইভেট ক্লাস, এটা একটা প্রাইভেট ক্লাস। দিস ক্লাস ইউজ ইন নেটওয়ার্কিং অ্যান্ড ডেটাবেস কানেক্টিভিটি, যেগুলো নেটওয়ার্কিং ডেটাবেস কানেক্টিভিটিতে ইউজ হয়, যেমন দেখো এখানে আমি দেখাচ্ছি কিভাবে হচ্ছে। তো প্রাইভেট কনস্ট্রাক্টর কোথায় কিভাবে ইউজ হচ্ছে সেগুলো তোমরা এখানে জানতে পারছো। ধরো ইম্পোর্ট জাভা ডট আই ডট স্টার, ক্লাস এ তৈরি করছি, এখানে প্রাইভেট স্ট্যাটিক এ অবজেক্ট, স্ট্যাটিক এ থেকে অবজেক্ট তৈরি করছি, স্ট্যাটিক এ ওবিজে। তো এখানে প্রাইভেটটা হচ্ছে এ, প্রাইভেট মেম্বারটা এ, তারপরে কি এখানে আমি এ হচ্ছে প্রাইভেট মেম্বার, এই ক্লাসেই দেখো অবজেক্ট তৈরি হচ্ছে, ক্লাস এ থেকে অবজেক্ট তৈরি হচ্ছে, এ এর অবজেক্ট হচ্ছে ওবিজে, তার মানে প্রাইভেট থাকছে পুরোটাই, বাইরে আউটসাইডে অ্যাক্সেস হচ্ছে না এটা প্রাইভেটে। তো এখানে উইদিন প্রাইভেট কনস্ট্রাক্টর পাবলিক স্ট্যাটিক এ ডিসপ্লে, পাবলিক স্ট্যাটিক এ ডিসপ্লে মানে এটা হচ্ছে ক্লাসটার নাম এবং ডিসপ্লেটা হচ্ছে তার মেম্বার। এটা ওবিজে ইকুয়াল টু নাল, তাহলে ওবিজে ইকুয়াল টু নিউ এ রিটার্ন অভিজে, তার মানে কি পুরো জিনিসটাই প্রাইভেট থাকছে ওখানে, রিটার্ন অভিজে। এবার ক্লাস বি যখন তৈরি করছি, দেখো ক্লাস বি যখন তৈরি করছি এ থেকে অবজেক্ট তৈরি করছি ওবিজে ওয়ান, নিউ দিতে পারবো না কারণ নিউ দেওয়া যাবে না, এ থেকে অবজেক্টটা তৈরি হচ্ছে, অবজেক্টটা জাস্ট তৈরি হচ্ছে, সেটা ইন্টারনালিই থাকছে। এবার ওবিজে ওয়ান ডট ওবিজে ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে এর রেসপেক্টে অবজেক্ট, মানে যেটা ডাইনামিক অবজেক্ট নয়, প্রাইভেট লিস্ট স্টোর হচ্ছে এ ডট ডিসপ্লে। তো এখানে দেখো পুরো জিনিসটাই হচ্ছে পুরো প্রাইভেট থাকছে, তখন ডিসপ্লেটা কল করছি তখন যদি মেমোরি অ্যাভেলেবেল পায় দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে যখন নাল হয়ে যাবে, যদি অবজেক্টটা নাল হয়ে যায় ওবিজে ইকুয়াল টু নিউ এ রিটার্ন ওবিজে, যদি অবজেক্টটা নাল থাকে। তো এখানে আমি নতুন করে তৈরি করছি এখানে জিনিসটাকে, এটা হচ্ছে একটা কমপ্লেক্স আইডিয়াস বাট দ্যাট ইজ উইদিন দ্য কনস্ট্রাক্টর দ্যাট ইজ নোন অ্যাজ প্রাইভেট কনস্ট্রাক্টর, সবটাই প্রাইভেটলি ইউজ হচ্ছে, গ্লোবালি আমি মেন থেকে অ্যাক্সেস করছি না, মেম্বারকে যেরকম ডট দিয়ে কল করি সেরকম করতে পারছি না, এটা অবজেক্টের থ্রু দিয়েই অ্যাক্সেস হচ্ছে পুরোটাকে প্রাইভেটলি। আরেকটা প্রাইভেট কনস্ট্রাক্টর এক্সাম্পল দেখো, ক্লাস এ নিলাম এখানে একটা ক্লাস এ, যেটা প্রাইভেট এ এ দিলাম, তাহলে ইউ আর উইদিন প্রাইভেট কনস্ট্রাক্টর। পাবলিক স্ট্যাটিক ভয়েড ডিসপ্লে, এখানেই অবজেক্ট তৈরি করছি, এ থেকে অবজেক্ট নিউ এ, মানে এটা বাইরে বেরোচ্ছে না, এখানেই অবজেক্ট তৈরি করছি, ক্লাসের মেম্বারে প্রাইভেটলি ইউজ করছে। ক্লাস বি, ক্লাস বিটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এবার এ ডট ডিসপ্লেকে কল করছে, মানে কি এর ডিসপ্লেটা কল হচ্ছে, ডিসপ্লেটা এর মধ্যে ঢুকছে, এর মধ্যে ঢুকে গিয়ে ওখানে কল হচ্ছে, আমি বাইরে থেকে অ্যাক্সেস হচ্ছে না, এ ডট ডিসপ্লে।
এবার ডিসপ্লের মধ্যে অবজেক্টটা তৈরি হচ্ছে, যেটা প্রাইভেটলি, যেটা আমি বাইরে করছিলাম এটা এখানে ভেতরে করছি। তো এটা ভেতরে তৈরি হচ্ছে, মানে পুরো জিনিসটাই একটা ক্লাসের ভেতরেই তৈরি হচ্ছে, যেটা আমরা গ্লোবালি বাইরে তৈরি করছিলাম। দেখো তোমরা যখন অবজেক্ট তৈরি করো ক্লাসের বাইরে মেন থেকে তৈরি করো, এখানে থেকে জাস্ট কল করছি ডিসপ্লেটাকে, সেখানে ঢুকে সেখান থেকে অবজেক্ট তৈরি হচ্ছে, সেই অবজেক্টটা নিউ ওয়ে হচ্ছে, তার মানে কি তখন এই কনস্ট্রাক্টরটা প্রাইভেটলি কল হচ্ছে, ইউ আর উইদিন প্রাইভেট কনস্ট্রাক্টর। ডিসপ্লে কল করলে এখানে ঢুকবে, অবজেক্টটা প্রাইভেটলি অ্যালোকেট হবে, তারপর সেখান থেকে প্রাইভেট কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। তো সিম্পল এক্সাম্পল, এগুলো তোমাদের ইজিলি মনে থাকবে জিনিসগুলো, খুবই সহজ এক্সাম্পল যার থ্রু দিয়ে বুঝতে পারছো তোমরা কি করে কাজ হচ্ছে। এখানেও সেম ভাবেই, এখানে বাইরে কল ক্রিয়েট হয়নি, যা ডিসপ্লেকে কল করার পর এটা কল হয়েছে। দুটোর ক্ষেত্রে সেম ভাবেই আইডিয়া করছে। তো এটা সেকেন্ড এক্সাম্পলটা আরো ইজি ওয়েতে একটা ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে, যেখানে আমি প্রথমেই জাস্ট ডিসপ্লেকে কল করতাম, ডিসপ্লে গিয়ে ওখানে গিয়ে যেটা অবজেক্ট তৈরি করতে দিলাম, যেহেতু স্ট্যাটিক আছে, স্ট্যাটিক জানো যে তোমরা কখনো অবজেক্ট তৈরি করতে দেয় না। তো এখান থেকে ডাইরেক্ট কল করবো এ দিয়ে, এ হচ্ছে ক্লাসটার নাম, ক্লাসটা তো ভিজিবল, এ ডট ডিসপ্লেকে কল করলে এখানে আসবে, এখানে কি অবজেক্ট তৈরি হবে, তারপর প্রাইভেটটা কল হবে ভেতরে গিয়ে। তো উইদিন ক্লাসের মধ্যেই জিনিসটা অ্যাক্সেস হচ্ছে। So this is the concept of private constructor. তো প্রাইভেট কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে আমরা ডেটাটাকে নিজের মধ্যেই, নিজের ক্লাসের মধ্যেই সেটা অ্যাক্সেস করতে পারি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, প্রাইভেট কনস্ট্রাক্টর। নেক্সট ওয়ান ইজ কনস্ট্রাক্টর চেনিং। তো হোয়াট ইজ কনস্ট্রাক্টর চেনিং, এক্সপ্লেন হাউ ইট ইজ ইমপ্লিমেন্টেড। কনস্ট্রাক্টর চেনিং কিভাবে ব্যবহার হয় সেটা তোমাকে এখানে অ্যানালিসিস করতে হবে। কনস্ট্রাক্টর চেনিং, তো নেক্সট কোয়েশ্চেনটাই আসে, কনস্ট্রাক্টর চেনিং। এই কনস্ট্রাক্টর চেনিং, হাউ টু কল এ কনস্ট্রাক্টর ফ্রম অ্যানাদার কনস্ট্রাক্টর, এটা মোস্ট ভিভিআই কোয়েশ্চেন, মোস্ট ভিভিআই কোয়েশ্চেন এটা। কেন কি কনস্ট্রাক্টর চেইনিং হিসাবে শর্ট নোট এভরি টাইমস এই ইয়ারে কোয়েশ্চেন এসে গেছে। তো কনস্ট্রাক্টর চেইনিং ইজ দ্য প্রসেস অফ কলিং ওয়ান কনস্ট্রাক্টর টু ফ্রম অ্যানাদার কনস্ট্রাক্টর। একটা কনস্ট্রাক্টরকে আরেকটা কনস্ট্রাক্টরের ভেতরকে কল করাকে বলে কনস্ট্রাক্টর চেইনিং। চেইন মিন উইদিন, একটা একজন কল করলে আরেকজন কল হয়ে গেল অলরেডি। Constructor chaining can be implemented in two way within same class using these functions, this keyword, and from base class super keyword, means super ফাংশনটা ইউজ করতে পারি। মানে সুপার একটা কিওয়ার্ড আছে, দিস একটা কিওয়ার্ড আছে, এই দুটো থ্রু দিয়ে আমরা এটা করতে পারি। প্রথমে দিস, দেখো দিসটাকে এখানে ফাংশন হিসেবে ইউজ করছি, মেনলি কিভাবে করছি দেখো ভালো করে। তো এটা বুঝতে গেলে তোমাকে প্রথমেই মেইন থেকেই প্রোগ্রামটা বুঝতে হবে, কারণ মেইনটা যদি ঠিকঠাক বুঝতে পারো তাহলে বাকি কাজগুলো করতে পারবে। যেমন এখানে দেখো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, তাহলে প্রথমে আমি মেনকে গেলাম, মেন থেকে এ বলে একটা নিশ্চয়ই ক্লাস আছে উপরে, হ্যাঁ ডেফিনেটলি একটা ক্লাস আছে এখানে দেখো, এ বলে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা তৈরি করলাম। তো এ যে ক্লাসটা তৈরি করলাম পুরোটা, এই দেখো একটাই ক্লাস আছে এই ক্লাসে, তার মধ্যেই মেন আছে, তেমন ক্লাসটা আমি বাইরে রাখিনি, মানে মেনের মেইনটা এটাকে কল করছে। আমি এইভাবে প্রোগ্রাম করতে পারি যে আমরা জেনারেলি কি করে ক্লাসকে বাইরে রাখি, বাট আমি মেনে যে ক্লাসটা এ তৈরি করলাম তার মধ্যেই ক্লাসটা রাখলাম, তার মেনটা রাখতে বলে, এটাও আমি করতে পারি। আমরা জেনারেলি বাইরে করে তারপর মেন থেকে অবজেক্ট তৈরি করি, কিন্তু এটাও আমরা একটা ক্লাসের মধ্যেই একটা মেনে রাখতে পারি, সে মেন থেকে সেটাকে কল করতে পারি, যেহেতু ডেফিনেটলি ক্লাসটা উপরে আছে সেটা অ্যালাউ হচ্ছে এখান থেকে কল করার সময়। তাহলে এখানে দেখো মেনে ঢুকলাম, মেনে ঢুকে গিয়ে প্রথমে কি করলাম, অবজেক্টটা তৈরি করলাম, অবজেক্টটা নিউ দিয়ে তৈরি হলো, তার মানে কি অবজেক্টটা এখানে ঢুকে পড়লো, কনস্ট্রাক্টরটা করলাম প্রথমেই। কনস্ট্রাক্টরটা নর্মাল কনস্ট্রাক্টর, কোনো প্রাইভেট নয়, তাই এখানে দিস 20 দিয়েছি। দেখো দিস দিস একটা ফাংশন যে 20টাকে ধরে আছে, মানে কি দিসের মধ্যে 20 আছে, মানে আমাকে বোঝাবে ইউ আর উইদিন ডিফল্ট কনস্ট্রাক্টর। এখানে এটা অ্যাকচুয়ালি এই কনস্ট্রাক্টরটা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর যেটা বলি আমরা অনেক সময়, ডিফল্ট বলতে আমরা নো আর্গুমেন্টকে বুঝিয়ে ফেলি, বাট নো আর্গুমেন্ট আর ডিফল্ট আলাদা হিসেবে দেখা যায়। তো ইউ আর উইদিন নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর আর ডিফল্ট কনস্ট্রাক্টর। তো এখানে ডিফল্ট এই কারণে বলা হচ্ছে যেহেতু কিছু অবজেক্ট তৈরি করছি তাই নিজে থেকে ওখানে ঢুকে যাচ্ছে, কিন্তু বেসিক্যালি সেন্সটা হচ্ছে এটা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর লিখতেই পারি, বাট স্টিল বেসিক কারেক্ট ওয়েতে এটা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরই বলা যায়। এবার দেখো, এবার যখনই এটা তৈরি হলো সঙ্গে সঙ্গে দিসটা 20টাকে এখানে নিল, মানে একটা কনস্ট্রাক্টর কল করলো ভেতরে দিসটাকে, দিস মানে ও বুঝলো যে হ্যাঁ আরেকটা কিছু কল করতে চলেছে, তার মানে কি এই দিসটা আরেকটা কনস্ট্রাক্টরকে কল করলো, প্যারামিটার যেহেতু আছে আরেকটা কনস্ট্রাক্টর কল হয়ে গেল, চেইন হয়ে গেল, সে আরেকজনকে কল করলো এর মধ্যে, সে এখানে 40 60 দেওয়া আছে, তার মানে এই চাইছে আর একটা কনস্ট্রাক্টরে কল করবো, তার মানে এই এর মধ্যে ঢুকে বললো, এখানে 20টা পেয়ে গেল, সে একটা চেইন তৈরি করে নিল দিস দিস 20 40 60।
সেই 40-60টা আবার এখানে চলে আসলো এতে আর এটা বিতে। তো সেটা আবার ওখানে চেইন সিস্টেম হয়ে গেল। তো এইভাবে আমি একটার মধ্যে আরেকটা, আরেকটার মধ্যে আরেকটা দিয়ে আমি একে অপরে কল করাতে পারি। তো এখানে আমি দেখো এই দুটো ভ্যালুকে পাস করে যোগ করে, তার মানে একজনকে কল করলাম, সে একজন থেকে দুজন, দুজন একজন, একজন নো আর্গুমেন্ট থেকে একজনকে, একজন থেকে দুজনকে কল করে দিল, মানে এটা চেইন তৈরি করে ফেললো। দ্যাট ইজ নোন অ্যাজ কনস্ট্রাক্টর চেইনিং। এই দেখো এক্সাম্পলটা বোঝানো হচ্ছে, দেখো কিভাবে। এখানে এটা ঢুকলো প্রথমে, এর মধ্যে এর মধ্যে যে দিস আছে, তো দিসটা কল করলো এখানে, এটাকে ঢুকে বললো, চেইনটা তৈরি হলো, এখান থেকে এখানে ঢুকলো, এখানে ঢুকে এখানে চলে আসলো। প্রথমে তাহলে আউটপুট কি পাবো, প্রথমে এই দুটো নাম্বারকে যোগ হয়ে যাবে, এটা পেলাম, এটা রিটার্ন হয়ে ব্যাক করে এখানে আসলো, তখন এটা শেষ হয়ে গেল, তখন এখানে এসে ফিরে পেলো। তার মানে কি, চেইনটা তৈরি হওয়ার সময় কলিং এর জোরে প্রথমে কলগুলো চলে যাবে, এখান থেকে তখন কাজ শেষ হতে থাকবে, তখন এটা আগে তারপরে এটা। দ্যাট ইজ শেয়ারিং। দেখো আউটপুটটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। প্রথমে রেজাল্ট দেখাচ্ছে, তারপরে ওয়ান আর্গুমেন্টে 20 দেখাচ্ছে, তারপর নো বলছে ইউর উইদিন, নেক্সট যেটা জিরো আর্গুমেন্ট আছে, নো আর্গুমেন্ট, তার মধ্যে ঢুকে গেছে। তার মানে চেনটা হওয়ার সময় একে অপরের কাজগুলো হয়ে ব্যাক করে যাচ্ছে। এবার সুপার দিয়ে দেখো, সুপারটা দিয়ে কি কাজ করে, তার মানে সুপার আর আমি তৈরি করলাম, আর একটা হচ্ছে দিস কনস্ট্রাক্টর দিয়ে তৈরি, দিস দিয়ে তৈরি করলাম। এবার সুপার দিয়ে দেখো, ক্লাস এ এর মধ্যে এখানে আমি দিস 40 লিখলাম, এবার এটা কল করলো এটার মধ্যে, তার মানে কি এইটা প্যারামিটারটা কি এখানে চেইন হয়ে গেল, মানে ক্লাস এর মধ্যে এটা আমি চেইন করে ফেললাম একটা ক্লাসের মধ্যে থেকে। বা যদি আরেকটা ক্লাস ওটাকে এক্সটেন্ড করে, যদি সেম ক্লাস থাকে দ্যাট ইজ দিস, এবার যদি ডিফারেন্ট ক্লাস থাকে তখন আর দিসটা ইউজ করা যাবে না, সুপার ইউজ করতে হবে। কিভাবে দেখো, তাহলে এটা এখানে এটা কল করেছে, এটা বেস ক্লাসে চলে গেছে, এবার এটা এক্সটেন্ড করছি, এর মধ্যে দিস করেছি 80, 80 ক্রস, এবার 80 কল করছে এটাকে, এবার সুপার করেছি। সুপার মানে কি, এই যে দেখো সুপার এটা কল করেছি, তার মানে কি উপরেরটা কল্ড হয়ে যাবে, উপরের যে কনস্ট্রাক্টরটা সেটা ইনহেরিটেন্স সময় আমরা সুপারটা দিয়ে আমরা এই কাজটা করি, তো সুপার দিয়ে এটা কল হবে। তো এক্সাম্পলটা দেখো, যদি মেন থেকে অবজেক্টটা তৈরি করি, ধর মেন থেকে প্রথমে অবজেক্টটা তৈরি হলো, পুরো জায়গাটা মেন থেকে বোঝার চেষ্টা করো। তাহলে মেন থেকে যখনই কল হলো, তাহলে সঙ্গে সঙ্গে গিয়ে চলে গেল বি এর কাছে, বি ঢুকলো, বিতে প্রথমে বিতে যাবে, ডেফিনেটলি বিটা অবজেক্ট তৈরি, তাহলে 80কে কল করলো, 80টা থেকে দিস 80 কল করলো, দিস 80 মানে ওটা কিউতে চলে গেল, কিউতে যখনই গেল, এবার সুপার ইউজ করেছি মানে কি, এইটা বোঝাতে চাইছে সুপারটা এ কে কল করবে, মানে বেস ক্লাসে এটাকে কল করবে, তার মানে কি এর ভিতরে ঢুকে যাবে। এবার এটা আবার এইখানে কল করবে, তার মানে কি এটা আউটপুটটা আগে দেখাবে। দেখো স্টেপ বাই স্টেপ, প্রথমে আমি বি থেকে করবো, তাহলে 80-তে গেল, 80 থেকে এখানে এলো, সুপারকে কল হলো, সুপার আবার এটাকে কল করে দিল, দিস 40কে, দিস 40টা আবার এটাই কল করলো, তার মানে এটা প্রিন্ট হয়ে গেল আগে বেস ক্লাসের। তারপর সঙ্গে সঙ্গে এটা, এটা যেহেতু প্রিন্ট হয়ে গেল, তারপরে এটা রিটার্ন, যখন এটা কাজটা কমপ্লিট হয় তখন এটার কাছে আসলো, এটা প্রিন্ট হলো, তাহলে 1 নম্বর এটা প্রিন্ট হলো, 2 নম্বর এটা প্রিন্ট হলো, 3 নম্বরে এবার তো দেখো চেইন সিস্টেমে চলে গেছে, তাহলে 3 নম্বরে এবার এইটার মধ্যে থেকে এইখানে ঢুকে গেছে, সুপারের পরে ছিল, সুপার থেকে এগুলো সব হয়েছে, এবার তখন এখানে 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে ফাইনালি বিটার ভেতরে যেটা বাকি ছিল সেটা 4 নম্বরে প্রিন্ট হবে। তোমরা যদি প্রোগ্রামটা রান করো তাহলে এই চেনিংটাও ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এটা দিয়ে সুপার, সুপার কখন ইউজ করছি, যখন ইনহেরিটেন্স সময় আমরা মেনলি সুপারটাকে ব্যবহার করি। তো একটা যা সাবজেক্টকে কল করলাম তাতেই এই সুপারটা অ্যাক্টিভেটেড হয়ে গেল। দিস ইজ নোন অ্যাজ সুপার অ্যান্ড দিস। তো এই কোশ্চেনটাও আমি কমপ্লিটলি করলাম। তো ওদের সাথে ইম্পর্টেন্ট কোশ্চেন, এবার আসছি দেখো আমি ইনহেরিটেন্সে আসছি। ওইখানে আরেকটা কোশ্চেন ছিল যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে এখানে ছিল, যেটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। তো কনস্ট্রাক্টর ওভারলোডিং আমরা কিভাবে করবো, তাহলে কনস্ট্রাক্টরের পুরো টপিক ছিল, তোমরা এখান থেকে পুরোটাই কমপ্লিট করে দিলাম আমি। তো এই কোশ্চেনটা আসছি, তাহলে কনস্ট্রাক্টর চ্যাপ্টার থেকে যা যা কোশ্চেন আসতে পারে সেগুলো প্রত্যেকটাই আমি ডিসকাস করলাম। তো এটা প্যারামিটারাইজ করার কনস্ট্রাক্টর, নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। এবার দেখো কনস্ট্রাক্টর ওভারলোডিং। Explain the use of overloaded constructor with the help of an example. Overloaded constructor means যেখানে আমি অনেক কটা কনস্ট্রাক্টর একসাথে রাখতে পারি। We can pass different parameters to constructor like methods. Methods এর মতো different parameter কে আমি রাখতে পারি। One constructor with different parameters can perform different tasks. তো একটা কনস্ট্রাক্টর উইথ ডিফারেন্ট প্যারামিটার ক্যান পারফর্ম ডিফারেন্ট টাস্ক, মানে একটা কনস্ট্রাক্টরকে ইউজ করে অনেক প্যারামিটার, তার মানে অনেক প্যারামিটারে অনেকগুলো কাজ হবে। যেমন ধরো এখানে এবিসি নিলাম, এতে আমি 10-20 রাখলাম, তার মানে এটা আছে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। তার মধ্যে এ রাখলাম, এ বিতে 10-10 গেল, তার মানে এটা আছে ওয়ান আর্গুমেন্ট। আমি দুটো রাখলাম, তাহলে টু আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। তার মানে কি একই নাম দিয়ে বিভিন্ন প্যারামিটার পাস করে আমি ওভারলোড করছি। এবার যখন ক্যালকুলেশনকে কল করবো, এবার যখন আমি ক্যালকুলেশনকে কল করব, যখন ধরো প্রথমে আমি এখানে মেনে ঢুকলাম, মেনে গিয়ে অবজেক্ট তৈরি করলাম, এই তৈরি করলাম, মেইন 10 আর 20 পেলাম। আরেকটা তৈরি করলাম যেটা অবজেক্ট 1, সেখানে এইটা থাকলো,
টু টু। যখন অবজেক্ট 3 কে কল 2 কে কল করলাম তার মধ্যে এটা কল হলো। এবার যখন অবজেক্ট 1 এ ক্যালকুলেশন কল করব তখন সিটা কি করবে, এর 10 আর 20 যোগ করে 30 দেখাবে। এটা যখন কল করব তখন এটা এ আর বি তে সেম মান পাবো, 2 2 4 দেখাবে। আর এটা যখন 2 আর 3 পাঠাবো তখন 2 আর 3 যোগ করে 5 দেখাবে। তো এটাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং, মানে আমরা কনস্ট্রাক্টরকেও ওভারলোড করছি, কনস্ট্রাক্টর ওভারলোডিং। তো এখান থেকে আমি কনস্ট্রাক্টরে যতগুলো কোশ্চেন আসতে পারে আগেই আমি ডিসকাস করে ফেললাম। এবার আসছি আমি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন মিন আমরা যেখানে আসছি সেটা হচ্ছে ইনহেরিটেন্স। ফার্স্ট কোশ্চেনটা আছে হোয়াট ইজ ইনহেরিটেন্স অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ইনহেরিটেন্স। তো এই কোশ্চেনটা, এই দুটো কোশ্চেন আগে ডিসকাস করছি। হ্যাঁ, ইনহেরিটেন্স থেকে যে কোশ্চেনগুলো বেশি এসছে, এই দুটো কোশ্চেন সবচেয়ে বেশি এসছে। দেখো, what is instruction and different types of what is inheritance and different types of inheritance. Inheritance is one of the important properties of OP. যে কোনো OP তে inheritance সবচেয়ে important property. Inheritance is the technique of creating new class from the existing class. অলরেডি একটা ক্লাস তৈরি আছে, সেখান থেকে নিউ ক্লাসটা ক্রিয়েট করা হচ্ছে, দ্যাট ইজ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স ইজ দ্য মেকানিজম ইন হুইচ ওয়ান অবজেক্ট অ্যাকোয়ার দ্য প্রপার্টিস অফ অ্যানাদার। একটা অবজেক্ট অন্য একটা অবজেক্টের প্রপার্টি পেয়ে যাচ্ছে, যেটা মেথড অর ফিল্ডস হিসাবে। পারপাস কি, পারপাসটা কি, ইনহেরিটেন্স কেন দরকার হয়, এই কোশ্চেনটা প্রচুরবার এসছে। কোড রিউজেবিলিটি ইজ ইম্পর্টেন্ট টাস্ক অফ ইনহেরিটেন্স। কোডগুলোকে রিউজ করতে পারছি, ফার্স্ট পয়েন্ট। রান টাইম পলিমরফিজম ক্যান বি অ্যাচিভ বাই ইনহেরিটেন্স। রান টাইম পলিমরফিজম করতে হলে আমাকে ডেফিনেটলি ইনহেরিটেন্স হেল্প নিতে হবে। সো দিস আর দ্য পারপাস অফ সব ইনহেরিটেন্স। এবার দেখো সিনট্যাক্সটা কি ইনহেরিটেন্সের। তো ইনহেরিটেন্সে প্রথম যেটা তৈরি করছি সেটা সুপার ক্লাস, যেটার মধ্যে যে প্রপার্টি আছে সেটা ইনহেরিটেড হবে, মিন সাব ক্লাস ইনহেরিট করছে সুপার ক্লাসকে, সাব ক্লাস ইনহেরিট করছে সুপার ক্লাসে। তার মানে সাব ক্লাস যেটা তৈরি করছি সেটা নিউ ক্লাস নেম দেবে একটা, সেটা এক্সটেন্ড করছে ওল্ড ক্লাস নেমটাকে। তো ওল্ড ক্লাস নেমে যে প্রপার্টিগুলো সেটা নিউ ক্লাস রুমে এসে যাচ্ছে, দ্যাট ইজ সিনট্যাক্স অফ ইনহেরিটেন্স। এবার যে কোশ্চেন আছে টাইপ অফ ইনহেরিটেন্স ইন জাভা। জাভাতে কি কি ধরনের ইনহেরিটেন্স সাপোর্ট করে। দেখো মেইনলি ওপি তে ইনহেরিটেন্স 5 ধরনের হয়: সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল এন্ড হাইব্রিড। বাট জাভাতে যে ধরনের ইনহেরিটেন্স সাপোর্ট করে সেগুলো দেখো এবার স্টেপ বাই স্টেপ। প্রথমে সিঙ্গেল ইনহেরিটেন্স, when a class subclass inherit only one superclass is called single। দেখো এখানে একটা ক্লাস তৈরি করা হয়েছে, তার মধ্যে ডিসপ্লে আছে যে বিটা, বিটা কি করছে, এটাকে এক্সটেন্ড করছে, তার মানে কি এর প্রপার্টিটা এখানে এসে যাবে। যখন আমরা কল করব অবজেক্ট থেকে, বি থেকে অবজেক্ট তৈরি করব, তখন ডিসপ্লে এ কেও কল করতে পারবো আর ডিসপ্লে বি কেও কল করতে পারবো, কারণ বি এর মধ্যে এটাও এসে গেছে, এটা অলরেডি অ্যাড হয়েছে, নিউ ফিচার্সটা অ্যাড হয়েছে। যেমন ধরো এখানে ডিসপ্লে ছিল, তাহলে ডিসপ্লে এটাও এখানে এসে গেছে আর এটা হচ্ছে অ্যাড হয়েছে, এটা ইনহেরিটেড হয়েছে, এটা ফিচার্সটা অ্যাড হয়েছে, তো এটা আমরা ইউজ করছি। মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স সম্বন্ধে শর্ট নোট এসে যায় অনেক সময়, এখানে আমি সবকটা আলাদা করে লিখিয়ে দিচ্ছি প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে পুরো জিনিসটা। when a class inherit the properties of another class is called multi level। তো কি হচ্ছে দেখো, when a class inherit the properties of another subclass, ক্লাস বলছে না সাব ক্লাস বলছে, তার মানে কি এটা একটা সুপার ক্লাস, এটা একটা সাব ক্লাস, আরেকটা সাব ক্লাস, এই সাব ক্লাসটা আরেকটা সাব ক্লাসকে নিচ্ছে, তার মানে কি এটা অলরেডি আরেকজন থেকে আসছে বলেই তো এখান থেকে এটা পাচ্ছে, মানে এটা ইনহেরিট করছে কে, ইনহেরিট করছে ওকে, তার জন্য লেভেলটা বেড়ে গেছে, মাল্টি লেভেল। এটা সুপার ক্লাস, এখান থেকে সাব ক্লাস, আরেকটা সেটা সাব ক্লাস থেকে পেয়ে যাচ্ছে। তো ক্লাস এ, ক্লাস এ তে কি হচ্ছে, ক্লাস এ এর মধ্যে ডিসপ্লে করছি দিনে, বি কি করছে, এক্সটেন্ড করছে এটাকে, তার মানে কি এর যে ডিসপ্লে বিটা আছে সেই ডিসপ্লে বিটা তো থাকছেই, তার সাথে এটা এখানে ঢুকে পড়ছে, তো এটা ইনহেরিটেড হয়ে গেছে। সিমিলারলি সি যদি এক্সটেন্ড করে বিটাকে, তো এই দুটো তো আছেই, তার সাথে সিটা আছে, তার মানে তিনটেই চলে আসছে। তাহলে ইন্ডিভিজুয়ালি আমি যদি অবজেক্ট একটাই তৈরি করি সি থেকে ওবিজে, তাহলে এই সি এর মধ্যে ডিসপ্লে সিটাও চলে আসবে, ডিসপ্লে বিটাও, ডিসপ্লে এটাও, কারণ এটা এক্সটেন্ড করছে বলে এটা চলে আসছে, এটা এই দুটোই চলে আসছে এখানে, মানে তিনটেকে আমি কল করতে পারবো, দিস দা মাল্টি লেভেল ইনহেরিটেন্স। দেখো ফিচার্স গুলো কিভাবে পাচ্ছে, দেখো এর কাছে তিনটে কি করে এলো, দুটো, এর কাছে দুটো কি করে এলো, এর কাছে একটা ছিল একটা পেয়ে গেল এখান থেকে, এর কাছে একটাই ছিল দুটো এর কাছ থেকে পেয়ে গেল, তার মাল্টি লেভেলটা ইনহেরিটেড হয়ে গেল। এবার হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স, তাহলে তিন ধরনের ইনহেরিটেন্স অলরেডি হয়ে গেল। ওয়ান, যদি এটা খুব বড় মার্কসে থাকে তখন এটা লিখবে, যদি জাস্ট টাইপস বলে দেয় তো নামগুলো দিয়ে ছেড়ে দেবে। হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স, ওয়ান ক্লাস সার্ভ অ্যাজ এ সাবক্লাস অফ মোর দেন ওয়ান সাবক্লাস।
ওয়ান ক্লাস সার্ভ অ্যাজ এ সাবক্লাস ফর মোর দেন ওয়ান সাবক্লাস, মানে একটা থেকে একটা সুপার ক্লাস আমি আছে, সেখান থেকে অনেকগুলো সাবক্লাস পাচ্ছি। সার্ভ অ্যাজ এ সাবক্লাসেস ফর ওয়ান সাবক্লাস মোর দেন ওয়ান ক্লাস, একটা ক্লাস যেটা অনেক কটা সাবক্লাসের সাবক্লাস হিসেবে কাজ করছে, অনেক কটা ক্লাস যেখান থেকে ইনহেরিট করছে। When a superclass is inherited by more than one class, that is more than one class inherit করছে, that is known as hierarchical বা tree structure বলা হয়। সিম্পল এক্সাম্পল আছে, যেমন ক্লাস এ var ডিসপ্লে করেছি, তারপর ক্লাস বি এক্সটেন্ড করছে এটা, সিমিলারলি ক্লাস সিটাও এ থেকে এক্সটেন্ড করছে, মানে এটা অরিজিনালি এখানে আছে, সেখানে বিও তৈরি হচ্ছে, আর এখান থেকে সিও পেয়ে যাচ্ছি। তবে এখান থেকে দুটোই আমি অলরেডি পেয়েছি। যদি অবজেক্টটা তৈরি করি, সি ওবিজে ওয়ান ইকুয়াল টু নিউ সি, সি ওবিজে টু নিউ বি, তাহলে বি থেকে বি আর সি থেকে সি তৈরি করছি, তা বি যখন এটা তৈরি করছি এর মধ্যে এটাও আছে আর সিটাও পেলাম, মানে কি যেহেতু আমি অবজেক্ট ওয়ানটা কার থেকে সি এর থেকে তৈরি করছি, তাহলে এটাও ইনহেরিট হয়েছে, এ থেকে ইনহেরিট হচ্ছে সিটা, এরটাও পেয়ে যাচ্ছে সি এরটাও পেয়ে যাচ্ছে। আর যখন বি কে কল করবে অবজেক্ট টুটাকে, তখন বি এরটাও পাবে আবার এরটাও পেয়ে যাবে। তো এইভাবে আমরা পুরো জিনিসটা পাচ্ছি। দেখো এখানে এখানের মধ্যে একটাই ডিসপ্লে আছে, যে এখানেও আসছে এখানেও আসছে, এর কাছে শুধু বিটা অ্যাড হয়েছে, এর কাছে সিটা অ্যাড হয়েছে, কিন্তু ওটা দুদিকেই আছে, এটা এদিকেও আছে এদিকেও আছে, দ্যাট ইজ হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স। তো আমরা মেইনলি যে ইনহেরিটেন্স গুলো দেখলাম, তিন ধরনের ইনহেরিটেন্স জাভা সাপোর্ট করে। তো ইনহেরিটেন্স সম্বন্ধে যখন লিখবে, টাইপস অফ ইনহেরিটেন্স ইন জাভা, সিঙ্গেল ইনহেরিটেন্স, যদি এটা 5 মার্কসে থাকে, when a subclass inherits the properties of one superclass, multi-level mean when a subclass inherits the properties of another subclass, ছবিটা আঁকলে এটা। hierarchical mean হচ্ছে root structure, এইটা আঁকলে এটা when many subclasses inherit from one superclass। মাল্টিপল ইনহেরিটেন্স এটা লিখলে যে এটা মাল্টিপল এ বি থেকে সি পাচ্ছি, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা পসিবল হয় না জাভা নর্মালি ক্লাস দিয়ে। এটা ইন্টারফেস, দেখো ইন্টারফেস লিখেছি, ইন্টারফেস বি লিখেছি, তারপর সি পেয়েছি। তার মানে যখন জাভা লিখে দেবে তখন বলে দেবে এখানে জাভা ডাজ নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স, জাভা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। যদি টাইপস অফ ইনহেরিটেন্স টোটাল আছে, টোটাল 5 ধরনের আছে, কিন্তু সাপোর্ট করে না এই দুজনে, তাহলে এটাও আমি লিখে দিলাম। হাইব্রিড ইনহেরিটেন্স, ইট ইজ এ কম্বিনেশন অফ মোর দেন ওয়ান জাভা ইমপ্লিমেন্ট হাইব্রিড ইউজিং ইন্টারফেস। তো 5 ধরনের ইন্টারফেস অ্যাকচুয়ালি ইনহেরিটেন্স মার্কেটে অ্যাভেলেবেল অবজেক্ট ওরিয়েন্টেড, যেমন জাভা 3টে সাপোর্ট করে, তাহলে 3টে এগুলো যদি লিখে নাও, সবকটা লিখতে পারো, কিন্তু মেনশন করে দেবে যে দুটো সাপোর্ট করে না, বা দরকার নেই, যদি লেখো 3টেই লেখো, বাকি দুটো না লিখলেও চলবে। কিন্তু জাভা এটাকে করতে পারে। তোমরা যে ভাবছো মাল্টিপল ইনহেরিটেন্স করা যায় না, সেটা করা যায়, কিন্তু ডাইরেক্টলি নয়, ক্লাসের থ্রু দিয়ে নয়, ইন্টারফেসের থ্রু দিয়ে করা যায়। সেটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা পরে পাবে। তো মাল্টিপল ইনহেরিটেন্স আর মাল্টি লেভেল ইনহেরিটেন্সের মধ্যে ডিফারেন্স কি আছে, যদি ডিফারেন্সটা তোমরা মনে রাখো তাহলে দেখো। মাল্টিপল ইনহেরিটেন্স যেটা ইনহেরিট মেনি সুপার ক্লাসেস, মেনি সুপার ক্লাস থাকছে। মাল্টি লেভেল ইনহেরিটেন্স ওয়ান টু অ্যানাদার লেভেলে আসছে। জাভা ডাজ নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স, জাভা সাপোর্ট মাল্টি লেভেল ইনহেরিটেন্স। দেয়ার ইজ অ্যাম্বিগুইটি প্রবলেম আছে, একই জিনিস দুবার চলে আসতে পারে, দেয়ার ইজ নো অ্যাম্বিগুইটি প্রবলেম। তো দুটোর মধ্যে ডিফারেন্স যদি আসে 2 নম্বরের কোশ্চেনে, তো আসতেই পারে। নেক্সট কোশ্চেনে এসে যাচ্ছি আমরা। তাহলে ওয়াই ইনহেরিটেন্স ইজ রিকোয়ার্ড হয়ে গেছে। এবার আমি যে কোশ্চেনটা আসছি সেটা দেখো ভালো করে। মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি এখানে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রচুরবার এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে বারবার এসছে। এই দেখো এই কোশ্চেনটা যেটা আমি বোঝালাম মাল্টি লেভেলটা আলাদা করে, সেখানে ওই অ্যান্সারটা লিখবে। ডেফিনিশনটা প্রথমে বলবে, মাল্টি লেভেল মানে হচ্ছে ওয়েন এ সাবক্লাস ইনহেরিট প্রপার্টিস অফ ফ্রম অ্যানাদার সাবক্লাস। তো এটা বলে তারপরে এই প্রোগ্রামটার এক্সাম্পলটা এখানে দেওয়া আছে আমার, মাল্টি লেভেল ইনহেরিটেন্স এই যে। তো এই এক্সাম্পল উইথ কোড দিয়ে দেবে পুরোটা, তাহলেই কমপ্লিট হয়ে যাবে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এবার আসছি হাউ, দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, হাউ মাল্টিপল ইনহেরিটেন্স ক্যান বি ইমপ্লিমেন্টেড, আসতেই পারে এবার 2024-এ। হাউ মাল্টিপল ইনহেরিটেন্স ক্যান বি ইমপ্লিমেন্টেড ইউজিং ইনহেরিটেন্স, ইনহেরিটেন্সের সময় কি করে মাল্টিপল ইনহেরিটেন্সটা অ্যাচিভ করি, যেটা আমি বললাম আগে যে এখানে ডাইরেক্টলি করা যায় না, তো ভায়া ইন্টারফেসের থ্রু দিয়ে আমাকে করতে হবে। তো ইন্টারফেস টপিকসটার থ্রু দিয়ে আমাকে এটা এক্সিকিউট করাতে হবে। ওই কোশ্চেনটা অ্যান্সারটা আসে। তো এখানে কনস্ট্রাক্টর অ্যান্সারগুলো পেয়ে গেলাম, দেখো এখানে এটা করছি। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, বিবিআই ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে। মাল্টিপল ইনহেরিটেন্স ইন জাভা ইজ হাউ মাল্টিপল ইনহেরিটেন্স ইজ ইমপ্লিমেন্টেড ইন জাভা। জাভা ডাজ নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স ইউজিং ক্লাসেস, জাভা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না ক্লাস ইউজ করে, তাহলে কি করে করাবে। মাল্টিপল ইনহেরিটেন্স ক্যান বি ইমপ্লিমেন্টেড উইথ দ্য হেল্প অফ ইন্টারফেস, ইন্টারফেস দেখো, দেখো এক্সাম্পলটা তোমাদের মনে রাখতে হবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আসবেই।
একটা ইন্টারফেস তৈরি করলে প্রথমে ইন্টারফেস স্টুডেন্ট, রোল নাম্বার, আর এর মধ্যে পাবলিক ভয়েড গেট ডেটা। দেখো শুধু নাম আছে, ভেরিয়েবলের নাম আছে, আর মেথডটার নাম আছে, এর মধ্যে কোনো কন্টেন্ট থাকে না। ইন্টারফেস ডেটা অ্যাবস্ট্রাকশনে হেল্প করে আমাদের। এবার ইন্টারফেসটাকে আরেকটা নাম দিচ্ছি মার্ক, এখানে ফ্লোট M1 M2 আর ক্যালকুলেশন বলে মেথডটার নাম দেওয়া আছে, ভেরিয়েবলের নাম দেওয়া আছে, এখানে আর কিছু নেই। দুটো ইন্টারফেস আমি তৈরি করি, তার মানে একটা ইন্টারফেস স্টুডেন্ট এখানে রেখেছি, আর একটা ইন্টারফেস রেখেছি মার্ক। দুটো দুটো আলাদা ইন্টারফেস। এবার আমি রেজাল্ট চাইছি, তো দুটো থেকে আমি ইউজ করবো, তার মানে এই দুটো থেকে ইউজ করবো, তার মানে কি মাল্টি লেভেলের যে কনসেপ্ট, মাল্টিপল ইনহেরিটেন্স যে কনসেপ্ট মেনি টু ওয়ান, সেটাকে ইন্টারফেসের থ্রু দিয়ে ইউজ করছি কি করে, তাহলে তাই আমি সেইভাবেই আমি মাল্টিপল ইনহেরিটেন্সটা তৈরি করছি, ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি, বাট করা গেল তো, সেটাই বিষয়। পাবলিক ক্লাস রেজাল্ট বানাচ্ছি, এটা নাম দিচ্ছি রেজাল্ট ক্লাসটা, যেটা এটাকে ইউজ করছে, এটাকে ইউজ করছে স্টুডেন্টটাকে আর মার্কটাকে। এবার এর মধ্যে কি করছি, ফ্লোর টোটাল মার্কস, যেটা গেট ডেটাটাকে কল করেছি, তার মধ্যে রোল নাম্বার 10টাকে ইউজ করি, তার মানে কি রোল নাম্বারটা যেটা ভেরিয়েবলটা এখানে আমি অ্যাসাইন করলাম, এতক্ষণ অবধি এখানে ইউজ করলাম। সিমিলারলি ক্যালকুলেশন ফাংশনটা ওখানে ব্যবহার করিনি, গেট ডেটাটাও ব্যবহার করিনি, এখানে নিজে ব্যবহার করলাম। তার বিষয় ভেতরে কি আছে সেটা ইউজ করলাম এই ইন্টারফেসের ভেতরে। ক্যালকুলেশনটাও সেরকমই, দুটো মার্কস নেওয়া হয়েছে, এখানে দুটো মার্কস নেওয়া হয়েছে, সেটা টোটাল ক্যালকুলেট করছে, এখানে টোটালটা ডিসপ্লে করাচ্ছি। তার মানে কি ইন্টারফেসের থ্রু দিয়ে ডেটাগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার যখন আমি এটাকে মেন থেকে কল করবো, ডেফিনেটলি অবজেক্টটা তো রেজাল্টের উপর তৈরি হচ্ছে, সেই রেজাল্টটা গেট ডেটাকেও কল করতে পারবে, ক্যালকুলেশনকে কল করতে পারবে, তো ইজিলি এটা আমি মাল্টিপল ইনহেরিটেন্সের যে কনসেপ্টটা, সেটা কিন্তু ডাইরেক্টলি ইউজ না করলেও ইন্টারফেসের থ্রু দিয়ে আমি কিন্তু ইউজ করে ফেললাম। গেট ডেটাটা এখানে ব্যবহার করলাম, ক্যালকুলেশনটা ব্যবহার করলাম, আর টোটালটা তো দুটোকে যোগ করে পেয়েও গেলাম, তো আলটিমেটলি ইনহেরিটেন্স কমপ্লিট হয়ে গেল। তো এটা আসবেই কোশ্চেনটা, এবং এক্সাম্পলটা খুব ইজি এক্সাম্পল আছে, আমি এটা পরীক্ষায় তোমার ডেফিনেটলি খাতার মধ্যে নোট ডাউন করে নিও, আমি যখন বোঝাচ্ছি এটা বারবার চালিয়ে দেখে নিয়ে লিখে নিও। যারা এই চ্যানেলে নিউ আছো তারা এই জিনিসগুলো পুরো ক্লিয়ারলি বুঝতে পারবে। তো নেক্সট কোয়েশ্চেন চলে আসছি আমরা। তো এখান থেকে আমরা সমস্ত কোয়েশ্চেনগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে, ইনহেরিটেন্স থেকে, তো ইনহেরিটেন্স থেকে সেগুলো আমরা সব পেয়ে গেলাম। তো এখান থেকে এবার এই চ্যাপ্টারের মধ্যে আরো কিছু কোয়েশ্চেন, যেটা চ্যাপ্টারটা পলিমরফিজম। তো পলিমরফিজম চ্যাপ্টারটা আমি এখানে এবার ডিসকাস করছি, তাহলে প্রত্যেকটা জিনিসই এর মধ্যে আমি দিয়ে রেখেছি। তো তোমরা পরপর পরপর যদি পড়ে যাও, ভিডিওটা ফলো করো, তাহলে সবটাই পরীক্ষার সময় পারবে। তো এখানে আমি নেক্সট কোয়েশ্চেনটা আসছি। এই কোয়েশ্চেনটা তো ডেফিনেট এবার দেবেই দেবে, যেটা হচ্ছে মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং। তো প্রথম যে কোয়েশ্চেনটা আসছি, এখানে দেখো এই কোয়েশ্চেনটা, রান টাইম অ্যান্ড কম্পাইল টাইম পলিমরফিজম বলতে কি বোঝো, এবং তার মধ্যে ডিফারেন্স। তো এটা কোয়েশ্চেন পেপারে গিয়ে দেখবে কোথায় আছে কোয়েশ্চেনটা, এত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এভরি সময় এই কোয়েশ্চেনটা আসে। এই দেখো কম্পাইল টাইম আর রান টাইম পলিমরফিজম কতবার এসছে কোয়েশ্চেনটা, এভরি টাইম সেই কোয়েশ্চেনটা এসছে। তো এটাকে আমি ফার্স্টে ডিসকাস করছি। ফার্স্টে কম্পাইল টাইম রান টাইম পলিমরফিজম মধ্যে বুঝে নিই, তারপর তাদের মধ্যে ডিফারেন্সটা ডিসকাস করবো। তো অ্যান্সারটা নিচে আছে। তো আগেই আমরা এই ডিফারেন্সটাতে না এসে ওভারলোড, এখান থেকে পরপর কোশ্চেন্সগুলো আছে, মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং, রান টাইম পলিমরফিজম, কম্পাইল টাইম পলিমরফিজম, আর পলিমরফিজম। তো এটা আগে আমি ডিসকাস করি পলিমরফিজম কনসেপ্টটা। What is polymorphism? Polymorphism in Java is a technique by which we can perform a single action in different way. একটা সিঙ্গেল অ্যাকশনকে বিভিন্ন ভাবে করতে পারি, তাকে বলা হয় পলিমরফিজম। পলি মিন মেনি, মরফিজম মিন ফর্ম। সো পলিমরফিজম মিনস মেনি ফর্ম, মেনি ফর্মস, একই জিনিসের মেনি ফর্মস আছে। দুই ধরনের পলিমরফিজম আমরা দেখতে পাই, সেটা হচ্ছে একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম, একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। কম্পাইল টাইম পলিমরফিজম যেটা ফাংশন ওভারলোডিং এর থ্রু দিয়ে বোঝানো হয়, আর রান টাইম হচ্ছে ফাংশন ওভাররাইডিং এর থ্রু দিয়ে বোঝানো হয়। তো প্রথমে আমি কম্পাইল টাইম পলিমরফিজম সম্বন্ধে ডিটেল আসছি। প্রথমে আমি কম্পাইল টাইম পলিমরফিজম ডিটেল আসছি। ইন কম্পাইল টাইম পলিমরফিজম দ্য কল ইজ রিজলভ বাই দ্য কম্পাইলার। কম্পাইলার যে কলটা ফাংশনটা কল করবে তাকে রিজলভ করে, ইট ইজ নোন অ্যাজ আর্লি বাইন্ডিং অর স্ট্যাটিক বাইন্ডিং। আগে থেকে সমস্ত জিনিসটা জেনে যায়। এক্সাম্পল অফ কম্পাইল টাইম পলিমরফিজম ইজ ফাংশন ওভারলোডিং। এবার দেখো ফাংশন ওভারলোডিং এ ঢুকে গেছি, এবার ফাংশন ওভারলোডিং সম্বন্ধে আলাদা কোশ্চেন এসে যায়।
তখন এই একটা কোয়েশ্চেনের মধ্যেই তোমরা সবকটা কোয়েশ্চেন কভার আপ করতে পারছো যদি একটা কোয়েশ্চেন ভালো করে যাও। দেখো মেথড ওভারলোডিং যদি আলাদা করে আসো হোয়াট ইজ মেথড ওভারলোডিং তখন এটা লিখলে, আর যদি কম্পাইল টাইম পরমিশন আসে তার মধ্যেই লিখলে। তো মেথড ওভারলোডিং ইজ এ টেকনিক বাই হুইচ দ্য ক্লাস হ্যাজ টু অর মোর মেথডস the same name but different parameters with the different values। যেমন আমি ডিফারেন্ট প্যারামিটার পাস করলে ডিফারেন্ট ভ্যালুস তো হবেই। যেমন ধরো ইম্পোর্ট জাভা ডট অ্যাডস্টার প্যাকেজ নিয়েছি, ক্লাস ক্যালকুলেটর এবি সাম, এখানে অ্যাড বলে ফাংশন নিয়েছি যেটার মধ্যে A10 B20, 10 আর 20 যোগ করলে 30 পাচ্ছি, প্রিন্ট করাচ্ছি। এটা একটা সেম আমি নাম দিয়েছি, সেই নামটাকে আরবার ব্যবহার করছি এখানে। এখানে একটা প্যারামিটার দিয়েছি সেটাকে যোগ করে আমি সাম পাচ্ছি। আবার যেখানে দেখো দুটো প্যারামিটার পাঠিয়েছি সেখানে যোগ করে পাচ্ছি। তার মানে কি একই নাম বাট পারপাস আর ডিফারেন্ট। এবার যখন তুমি কল করবে মেন থেকে, ওভারলোডেড টেস্ট নাম দিয়েছি, ক্লাস ওভারলোড টেস্ট। তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মিন স্ট্রিং ইয়ারজেস ক্যালকুলেটর সি তৈরি করলাম, সি অ্যাডকেও কল করতে পারছি, একটা নো আর্গুমেন্ট যে ফাংশনটা আছে আর মধ্যে একটা প্যারামিটার ফাংশন আছে আর একটা আছে দুটো প্যারামিটার, সবই কল করতে পারছে, দ্যাট ইজ ফাংশনটা ওভারলোডেড হয়ে গেছে। দেখো এখানে ওভারলোডেড ফাংশনটা বোঝানো, তার মানে কি উইথ নো আর্গুমেন্ট, উইথ ওয়ান আর্গুমেন্ট, উইথ টু আর্গুমেন্ট, তার মানে একই জিনিসের ডিফারেন্ট আমরা ফর্ম পাচ্ছি, দ্যাট ইজ ক্যালকুলেটেড ক্লাসের মধ্যে ডিফারেন্ট মেথড পাচ্ছি। তো দ্যাট ইজ কম্পাইল টাইম। কম্পাইলে কেন ইনফরমেশন আছে আগে থেকে জানি, তো এটার মধ্যে একটা নেই, এটার মধ্যে একটা আছে, একটা দুটো আছে, সেই জন্য এটাকে আমি কম্পাইল টাইম পলিমরফিজম বলি। এবার হচ্ছে রান টাইম পলিমরফিজম, যেখানে আমরা রানের সময় পলিমরফিজমটা ঠিক করবো। রান টাইম পলিমরফিজম ইজ টেকনিক হোয়ার প্রোগ্রাম এক্সিকিউশন টেক প্লেস ডিউরিং রান টাইম। রানের সময় চেনা যাবে, আগে থেকে কেউ চিনতে পারবে না যেটা এর মধ্যে কি আছে না আছে। তো ওই কলটাকে মানে চিনতে পারাটা ব্যাপার থেকে, আমি যখন ফাংশন কল করবো তখন কলিং আইডেন্টিফাই করা, তাকে বলা চিনতে পারা। দ্য রেজলিউশন অফ ওভাররাইডিং হ্যাপেন্স ইন দ্য এক্সিকিউশন স্টেট, পরে গিয়ে জানতে পারছি, তার মানে কি লেট বাইন্ডিং, পরে জানতে পারছি সবটাই। কিরকম দেখো এক্সাম্পলটা দেখো ভালো করে বুঝো। ক্লাস এ তার মধ্যে ডিসপ্লে রাখছি, শো রাখছি, কোনো প্যারামিটার নেই, এর মধ্যে মেসেজ আছে জাস্ট শুধু। আরেকটা তৈরি করছে বি, যেটা এক্সটেন্ড করছে এটাকে, তার মানে যখন এটা এক্সটেন্ড করছে এর মধ্যেও ডিসপ্লে আছে আউটপুট আছে, তারপর ডিসপ্লেটা দুবার এসে গেছে। এবার যখন আমি বি থেকে ডিসপ্লেকে এটা কল করব তখন কাকে কল করবে, বি থেকে যখন ডিসপ্লেকে কল করবো তখন ডিসপ্লে তো মানে বি এর মধ্যে দুটো এসে গেছে, একটা এর থেকে ইনহেরিটেড হয়েছে আর একটা ওর কাছে নিজে ছিল। তখন কোনটা হবে, তখন ওভাররাইড হয়ে যাবে, মানে পুরোনোটাকে ওভাররাইড করে নতুনটা কাজ করবে, নতুন ডিসপ্লেটা কল হবে, দ্যাট ইজ রান টাইম পলিমরফিজম। দেখো আউটপুট কিভাবে, দেখো যদি কল করা হয় তাহলে ডিসপ্লে অফ দ্য সাব ক্লাসে ডিসপ্লেটা কল হবে, তার মানে কি এই যে সুপার ক্লাসের ডিসপ্লেটা ছিল সেটা কিন্তু এখানে এখানে আসার ফলে এটা এইটা অ্যাক্টিভেটেড আছে, নতুনটা অ্যাক্টিভেট আছে, পুরোনোটা ওভাররাইড হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় মেথড ওভাররাইডিং। এবার শোর ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কারণ শো একটাই আছে, ওর কাছে আছে, ওটা চলে এসছে, আর ডিসপ্লেটাও আউটপুটটাও একটাই আছে, সেটা ওর কাছে চলে এসছে, তো ওটা নিয়ে আর কিছু ইস্যু নেই। তার মানে কি আমরা এখান থেকে বুঝলাম সুপার ক্লাস সাব ক্লাসের যে কনসেপ্টটা আছে, তখন যখন আমরা রান টাইম পলিমরফিজম করি তখন যখন ইনহেরিটেড হতে থাকে ভেতরে, আগে থেকে কম্পাইলারের কাছে কোনো ইনফরমেশন থাকে না, ও ও ভাবে যে ওর কাছে মেথড আছে, এর কাছে মেথড আছে, ও তো জানে না ওর কাছে সেম মেথডটাই রয়ে গেছে, সেই জন্য এটা ওভাররাইড হয়ে যায়। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কম্পাইল টাইম রান টাইম পলিমরফিজম। তো এটা বড় কোশ্চেন আসলে এটা ডেফিনেটলি এই কোশ্চেন লিখবে। ডিফারেন্সটা প্রচুর বার এসছে কোশ্চেন পেপারে। ডিফারেন্স বিটুইন কম্পাইল টাইম পলিমরফিজম and রান টাইম। Compile time polymorphism. In compile time polymorphism, the call is resolved by compiler. Compiler চিনে যায়। In runtime polymorphism, call is not resolved by the compiler. JVM is used. JVM চিনতে পারে, তাই জন্য runtime। JVM runtime এ চেনে। It is also known as static binding or overloading. It is also known as dynamic binding or overriding. Inheritance is not required. Inheritance দরকার হয় না। Inheritance দরকার, মাস্ট দরকার হবে, নাহলে runtime হবে কি করে? Because it is known early in compilation process, it faster than runtime. It faster হয় compile time. Because it is known at the runtime, hence it is slower. And patch number, compile time polymorphism is less flexible as well as things execute at the compile time. Runtime polymorphism more flexible, all things execute at the runtime. সব কিছুই রান টাইমে পাওয়া যায় কম্পাইল টাইমে, তার জন্য এটা লেস ফ্লেক্সিবল, কম্পাইল টাইমটা লেস ফ্লেক্সিবল, রান টাইমটা মোর ফ্লেক্সিবল, যেটা এক্সিকিউটটা রানের সময় হয়ে যায়। তো এখান থেকে পাঁচটা ডিফারেন্স মাস্ট, এটা তুমি আসবেই তোমাদেরকে কোশ্চেন পেপারে, রান টাইম পলিমরফিজম। আরেকটা কোশ্চেন মাস্ট যেটা আসবেই সেটা হচ্ছে মেথড ওভারলোডিং এন্ড মেথড ওভাররাইডিং ইন জাভা। প্রথমে মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিং ইজ ইউজ টু ইনক্রিজ দ্য রিডেবিলিটি অফ দ্য প্রোগ্রাম। রিডেবিলিটি একই নাম দিয়ে বিভিন্ন কাজ করানো যায়। Method overriding is used to provide specific implementation of the method that is already provided by its superclass. কিছু কাজ অলরেডি আছে, সেটাকে যদি সেম নাম দিয়ে কাজটা করাতে চাও তাহলে নতুন কাজটা ইউজ করবে, পুরোনোটাকে নেবে না।
Second point, method overloading is example of compile time polymorphism. Method overriding is an example of runtime polymorphism. Method overloading performed within the same class. Method overriding, it involved multiple classes. Next, in method overloading, methods must be have same name and different signatures. Naam same, কাজ আলাদা, signatures গুলো আলাদা. In method overriding, methods must have same name, same signature. একই signature থাকছে. Method resolution, method overloading, the static, private, final method can be overloaded in Java. In method overriding, we cannot override private, final, static methods. And যেহেতু একই ক্লাসের মধ্যে থাকছে তার জন্য এটা প্রাইভেট, ফাইনাল মেথড, স্ট্যাটিক ইউজ ওভারলোডিংটা পসিবল হচ্ছে, কিন্তু ওভাররাইডিং এ সেটা নয়। মেথড রিজলিউশন ইজ ডান বাই জাভা কম্পাইলার, আর এটা ডান বাই জেভিএম। তো এখানে 6টা ডিফারেন্স দিচ্ছি, প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স। তো প্রত্যেক ডিফারেন্স খুব ইজি। একটা হচ্ছে রিডেবিলিটি বাড়িয়ে দেয়, একটা হচ্ছে স্পেসিফিক ইনফরমেশন অলরেডি আছে সেটাকে নতুন করে লিখতে পারো। ওভারলোডিংটা কম্পাইল টাইমে হয়, এটা রান টাইমে হয়। এটা সেম ক্লাসে থাকে, ডিফারেন্ট ক্লাস লাগে। ডিফারেন্ট সিগনেচার, এখানে সেম সিগনেচার হতে হয়। কিছু কিছু ক্ষেত্রে যেমন প্রাইভেট, স্ট্যাটিক, ফাইনাল, এগুলোর ক্ষেত্রে ওভারলোডিং এ করা যায়, বাট ওভাররাইডিং এ সেটা পসিবল নয়। আর এটা ডিসাইড করে কম্পাইলার, আগে থেকে সব জেনে যায়, এটা ডিসাইড করে জেভিএম। তো এই কটা পয়েন্টস তোমরা ডেফিনেটলি এটা আসবেই। তো এই কোয়েশ্চেন্সগুলো যেগুলো ডিসকাস করলাম, এই পরপর পরপর প্রত্যেকটা মাস্ট, এখান থেকে সব কটা কোয়েশ্চেন অ্যান্সার তোমরা দিতে পারবে। রান টাইম কম্পারিজম কিভাবে করা যায়, ওভারলোডিং, ওভাররাইডিং, যাই কোয়েশ্চেন আসুক না কেন সেই কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবে। নেক্সট এই কোয়েশ্চেনটা ডিসকাস করে নিচ্ছি, যেটা বেসিক্যালি ফাইনালি আর ফাইনালাইজ, এটাও আসবে। তো দেখতে পাচ্ছ জাভাতে প্রচুর কমন কোয়েশ্চেন তোমরা পাচ্ছ। এই কোয়েশ্চেন্সগুলো ডেফিনেট তোমরা পরপর আমার ভিডিও থেকে দেখে নিয়ে খাতা একবার লিখে নিও, তাহলে সবাই যে কেউ অ্যান্সারগুলো ভালো করতে পারবে। ফাইনাল ইজ দ্য কিওয়ার্ড দ্যাট অ্যাক্সেস মডিফায়ার হুইচ ইজ ইউজ টু অ্যাপ্লাই রেস্ট্রিকশন অন ক্লাস, মেথড অর ভেরিয়েবল। যেটা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করে ক্লাস, মেথড আর ভেরিয়েবল, যেটা কিওয়ার্ডটা ইউজ করলে সেই ভেরিয়েবলটা, মেথডটা আর ক্লাসটা ফাইনালি হয়ে যায় কিওয়ার্ড মডিফাইড। ফাইনালি ইজ দ্য ব্লক ইন জাভা এক্সেপশন হ্যান্ডলিং, এটা এক্সেপশন হ্যান্ডলিং ইউজ হয়, কোনো মডিফাইড নয়, এক্সেপশন হ্যান্ডলিং ইউজ হয় টু এক্সিকিউশন দ্য ইম্পর্টেন্ট কোড ওয়েদার দ্য এক্সিকিউশন অকার অর নট। এক্সিকিউশনটা হবে কি হবে না, যদি কোনো কারণে কোনো এক্সিকিউশন না হয়, কোনো ক্যাচ না করতে পারে, ফাইনাল ব্লকটা করবে। Finalize is the method in Java which is used to perform cleanup of processing just before object is garbage collected. Clean up করার জন্য finalize টা ইউজ হয়। Clean up মানে garbage collection এর সময় এটা ইউজ হয় finalize. It is executed when it is invoked by the compiler. এটা compiler কল করলে ফাইনালটা অ্যাপ্লাই হয়। ভেরিয়েবল ইউজ করি, মেথড ইউজ করি, বাট it execute right after the execution of try catch block. It execute just before an object is destroyed. যে কোনো অবজেক্ট ডিস্ট্রয় হওয়ার আগে এটা জাস্ট কল্ড হয়। 3 নম্বর, once declared final variable become constant cannot be modified. এখানে finally block returns the important code even if the execution exception occur or not. Finalize method perform the cleaning activities with the respect of the object before it is destructions. এখানে আরেকটা পয়েন্টস আছে, তিনেরই একটা পয়েন্টস, ফাইনাল মেথড ক্যান নট বি ওভাররিডেন বাই সুপার ক্লাস। ফাইনালি ব্লক ক্লিন আপস অল দ্য রিসোর্সেস ইউজ বাই দ্য ট্রাই ব্লক, মানে ক্লিয়ার আপস মিন হচ্ছে পরে গিয়ে একদম যে কেউ যদি কেউ না করতে পারে তাহলে এটা ক্লিয়ার করে দেয়। ফাইনাল ক্লাস ক্যানট বি ইনহেরিটেড, ফাইনাল ক্লাসকে ইনহেরিট করা যায় না, ওভার রিডেন করা যায় না। তো তিনটে আলাদা কনসেপ্ট, নামগুলো একই রকম ফাইনাল কথা আছে, বাট তিনটে আলাদা কনসেপ্ট। একটা নর্মাল ক্লাসে ইউজ হয়, একটা ইনহেরিটের সময় ইউজ করতে পারি, ফাইনালটা নর্মাল ক্লাসে ইউজ করতে পারি। তো এখানে ভেরিয়েবলে ইউজ করতে পারি, যদি কোনো ভেরিয়েবলে আগে ফাইনাল দিয়ে দিই তার মানে ভ্যালু চেঞ্জ করতে দেবে না কখনোই। ওই ভেরিয়েবলটা যদি অন্য ইনহেরিট করে কেউ, আপডেট হবে না। যেমন পাই ইকুয়াল টু 3.14, ওটা ফাইনাল করলে ওটা চেঞ্জ হবে না। ফাইনাল ক্লাস করে দিলে ওই ক্লাসটাকে কেউ ওভাররাইড করতে পারবে না। আর কোনো ক্লাসটা যদি ফাইনাল করে দাও তার ইনহেরিটই হবে না। মেথডকে যদি করে দাও ফাইনাল, সেই ক্লাসটাকে আর সেই মেথডটাকে আর নতুন করে ক্রিয়েট করা যাবে না। তো ফাইনাল বিন ওটা চেঞ্জ করা যাবে না। ফাইনালি এটা এক্সেপশন হ্যান্ডলিং ইউজ হয়, একদম আলাদা জিনিস। ট্রাই যে তার মধ্যে ক্যাচে ব্লকের পর থাকে। ফাইনালাইজ একদম ডিফারেন্ট দেন আদার থিংস, এটা মেনলি গার্বেজ কালেক্টর ইউজ করে, যেখানে ক্লিন আপ অ্যাক্টিভিটিগুলো করতে থাকে। তো নেক্সট এটা একটা আলাদা কোয়েশ্চেন পাচ্ছি, যেটা ফাইনাল অ্যান্ড অ্যাবস্ট্রাকশন ডিফারেন্ট। তো এখানে আমি যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো দিয়েছিলাম পরপর, এখানে সবগুলোই এটা ডিসকাশন হয়ে গেল। দেখো এই কোয়েশ্চেনটা কতবার এসছে, 8, 10, 11, 12, 13, 17, 23, বারবার আসে কোয়েশ্চেনটা। পলিমরফিজম কোয়েশ্চেনটাও বারবার আসে, ডিফারেন্ট টাইপস অফ পলিমরফিজমটা। তো এখান থেকে আমি সবকটা কোয়েশ্চেন চ্যাপ্টার 2 থেকে যেটা আমি ধরেছি
এগুলো সবই ডিসকাস করে নিলাম। ফাইনালি এটাও ডিসকাস করেছি। সুপারটাও অলরেডি ডিসকাশন হয়ে গেছে, সুপার চেনিং এ ইউজ করি আমরা, কনস্ট্রাক্টর চেনিং এ আমরা ইউজ করলাম। দিস কিওয়ার্ডটাও ডিসকাস হয়ে গেছে, দেখো দিস কিওয়ার্ডটা চেনিং এ ইউজ করেছি ওখানে, খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাইনাল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, ফাইনাল অ্যাবস্ট্রাক্টসে এটা ডিফারেন্স ফরম্যাটটা ডিসকাস করছি। একটা বাকি আছে ডাইনামিক মেথড ডিসপ্যাচ, তাহলে আমার এই চ্যাপ্টারটা এখান থেকে কভার আপ হয়ে যাবে। তো ফাইনাল ক্লাস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ইউজ ফাইনাল কিওয়ার্ড, ইউজ অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড। It help restrict other class from accessing its properties and methods. Restrict করে। It help achieve abstraction. Abstraction achieve করতে হেল্প করে। Immutable objects can be created, যেটাকে চেঞ্জ করা যায় না, সেই অবজেক্টগুলো তৈরি করা যায়, যেটা ফিউচারে চেঞ্জ হয় না। ফিক্স পার্মানেন্ট। Cannot create immutable immutable object তৈরি করতে হেল্প করে না। Cannot be inherited, can be inherited. Final class method should be used to assist by other classes. ASSIT as it is, sorry, final class method should be used as it is used by other classes. Abstract class method functionality can be altered in the subclass, can be altered করতে পারি, যেহেতু ব্ল্যাঙ্ক রাখি প্রথমে ইনিশিয়ালি, পরে অল্টার করতে পারি। তাহলে ফাইনাল ক্লাস মেথড শুড বি ইউজড অ্যাজ ইট ইজ বাই আদার ক্লাসেস, সেম ভাবেই ক্লাসগুলোকে ইউজ করতে হবে যদি কোনো একটা ফাইনাল করি। অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমি নিজের মতো অল্টার করতে পারি। তো এখানে আরেকটা ডিফারেন্স, আমি এটা পরে আসছি যেহেতু টপিকটা চ্যাপ্টারটা আলাদা বিলং করছে, তো এখানে আমি এটা শেষ করছি। এবার আমি চ্যাপ্টার 3, যেটা হচ্ছে আমি থ্রেড অ্যান্ড অ্যাপলেট, এটা নিয়ে ডিসকাস করবো। থ্রেড অ্যান্ড অ্যাপলেট, এখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেই কোয়েশ্চেনগুলো ডিসকাস করবো। প্রথমেই যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে লাইফ সাইকেল অফ থ্রেড, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডিসক্রাইব দ্য লাইফ সাইকেল অফ থ্রেডস। 2013, 2017, 2020 পরপর এই কোয়েশ্চেনটা এসছে, তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো কিভাবে আমি ডিসকাস করছি। প্রথম হচ্ছে লাইফ সাইকেল অফ থ্রেড। A thread goes through, খুবই ভিভিআই কোয়েশ্চেন এটা, a thread goes through various stages in its life cycle. স্টেজগুলো কি কি? স্টেজগুলো হচ্ছে নিউবর্ন, রানেবল, রানিং, ব্লকড অ্যান্ড ডেড। তো এই টোটাল 5টা স্টেজের মধ্যে দিয়ে, 5টা স্টেজের মধ্যে যায়। প্রথম আছে নিউবর্ন। তো নিউবর্ন যে কোনো থ্রেড প্রথমে সেটাকে অবজেক্ট ক্রিয়েট করতে হয়, সেই অবজেক্টটাকে ক্রিয়েট করা হয় কেবল নিউবর্ন। এবার নিউবর্ন থেকে সেটাকে স্টার্ট করতে, যখন স্টার্ট করি সেটা চলে আসে রানেবল স্টেটে। এই রানেবল স্টেটে অনেকগুলো থ্রেড এখানে পরপর সব কিউ ফরম্যাটে দাঁড়িয়ে থাকে, ফার্স্ট ইন ফার্স্ট আউট ফরম্যাটে এগুলো এখানে দাঁড়িয়ে থাকে। তো এই রানেবল এই চলে আসে স্টার্ট হলে। যদি পরপর অনেক কটা ক্রিয়েট করি তার পরপর রানেবলে গিয়ে জমা হয়, রানেবল থেকে রানিংয়ে পৌঁছায়। রানিং মিন সিপিউর কাছে এসে পৌঁছে। রানিংয়ে হতে হতে এখান থেকে যখন কাজ শেষ করে যায় তখন সে এখান থেকে স্টপ করে ডেড হয়ে যায়। এখানে রানিং থেকে স্টপ করে ডেড হয়ে যায়। এবার রানিংয়ে থাকতে থাকতে এমন হতে পারে যদি ইন্টারাপ্ট হয়ে যায়, YELD, সো সেটা আবার রানেবলে চলে যেতে পারে। তাহলে রানিং থেকে আবার ইয়েল্ড হলে রানেবল। তো এই জায়গাটা বারবার হতে থাকে যতক্ষণ অবধি স্টপ করছি। এবার এমন হতে পারে ধরো রানিং এ আছে বা রানেবল আছে, এখান থেকে কেউ একটা এখান থেকে এই কমান্ডগুলো দিয়েছে, যেমন সাসপেন্ড কমান্ড দিয়ে দিয়েছে। সাসপেন্ড হলে কি হবে? এটা ব্লকে চলে যাবে। সেটা স্লিপ কমান্ড দিয়ে দিয়েছে, স্লিপ করতে দিলে কি হবে? সেটা ব্লকে চলে যাবে। স্লিপ টি মানে একটা টাইমের জন্য। ওয়েট, তাহলেও সেটা ব্লক। মানে কি যে রানিং অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ স্টেটটা দেখতে পাচ্ছ, অ্যাক্টিভ থাকতে থাকতে যদি এই কমান্ডগুলো দিয়ে দেয়, কেউ এই ফাংশনসগুলো কল করে, তখন এটা ব্লকড হয়ে যাবে। ব্লক থেকে আবার রিজিউম করা যায়, আবার অ্যাক্টিভ করতে হয়, রিজিউম, নোটিফাই। তো এটা এখানে আবার যখন আসবে তখন সেটা কিন্তু রানিং এ যাবে না, রানেবলে আসবে। আপনি কি অ্যাক্টিভে যখন ফিরে আসবে এখান থেকে ব্লক থেকে, তখন আবার রানেবলেই পৌঁছাবে। এবার ব্লক থেকেও ডেড হয়ে যেতে পারে, স্টপ। রানিং এ থাকতে থাকতে তো স্টপ হলে তো ন্যাচারাল স্টপ।
নিউবর্ন হলো স্টার্ট হওয়ার আগে স্টপ হয়ে যেতে পারে ডেট। তাহলে ডেট হচ্ছে তিনটে জায়গা থেকেই হতে পারে, নিউবর্ন থেকে, অ্যাক্টিভ থেকে আর ব্লক থেকে। এবার তাহলে প্রথমে ছবিটা তোমরা এঁকে নিলে, তারপর প্রত্যেকটা কাজগুলো বুঝতে হবে। প্রথম হচ্ছে নিউবর্ন স্টেট। When we create a thread object using thread class, thread is born. যখন আমরা কোনো থ্রেড অবজেক্ট ক্রিয়েট করি তখন থ্রেডটা কোথা থেকে ক্রিয়েট করি, ডেফিনেটলি থ্রেড ক্লাস দেওয়া আছে জাভাতে ইনবিল্ট, সেই থ্রেড ক্লাসটাকে ইম্পোর্ট করে নিই, তারপর সেটা অনুযায়ী থ্রেডটা তৈরি হয়। দ্য থ্রেড ইজ বর্ন and it is known as newborn state. A thread is created but it has not yet started. এটা স্টার্ট হয়নি। A thread is started by calling start method. Start method দিয়ে start হয়। এবার রানেবল। In the runnable state, thread is ready for execution, কাজ করার জন্য ready, and it is waiting for the availability of CPU, এবং CPU কে কাজ করার জন্য ওয়েট করবে। If all threads have equal priority, then thread execution is based on the first come first serve, তখন এটা first come first serve বেসিসে কাজ করে। The process of allocating the time to thread is known as slice time. প্রত্যেকে সমান করে টাইম দেওয়া থাকে, সেই অনুযায়ী প্রত্যেকটা প্রসেস রানেবল থেকে রানিং এ আসে। রানিং, when the thread start executing, then it is called running state. The thread scheduler has selected it. থ্রেড ওটাকে সিলেক্ট করে রানিং স্টেট। তার মানে কি, এখানে আমি রানিং এ আছি, ধরো এখানে রানিং থাকতে থাকতে কি হতে পারে, স্লিপে পৌঁছে যেতে পারি রানিং থাকতে থাকতে। রানেবলে আছি, রানেবল থেকে যখন রানিং আসবে তখন এখানে সিপিইউ শিডিউলার সেটাকে সিলেক্ট করবে যে আসো কাজ করার জন্য। এবার কাজে থাকতে থাকতে সেও স্লিপ করে দিল, স্লিপ কিছুটা সময়ের জন্য, তখন আবার এখানে চলে আসবে। তো এইভাবে এটা আবার স্লিপ থেকে যখন রানেবলে আসতে হবে তখন আফটার ফাংশনটা, আফটার মেথডটা ইউজ করলে এখানে যাবে। মানে কি সাসপেন্ডেড মিন হচ্ছে ব্লকড হয়ে গেছে এখানে। রানিং থেকে যখনই স্লিপ করে দিয়েছে ব্লকড, ব্লক মিন সাসপেন্ডেড স্টেট। এবার এরকম হতে পারে when sleep t method is called for specified time period, the thread is out of the queue থেকে বেরিয়ে যায়, and thread is re-enter the into runnable state after t, after t থেকে আবার রানেবলে পৌঁছে যায়। We can use suspend method. Suspend যদি মেথড ইউজ করি তাহলে কি হবে, ধরো রানিং এ আছি, সাসপেন্ড মেথড করলে আবার ব্লকে চলে যাবে, আবার রিজিউম করলে রানেবলে চলে আসবে। তাহলে আবার এটা করতে পারি, আবার ওয়েট মেথড করতে পারি টু গেট, ইট ইস ওয়েট মেথড ইজ কল্ড টু গোজ টু দ্য ব্লক স্টেট। তো রানেবলে আছে, রানেবল থেকে যদি আমি রানিং এ আসি, নর্মালি সিপিইউ শিডিউলার নিয়ে আসবে, এখান থেকে যদি ওয়েটে চলে যায় কোনো কিছু রিসোর্সের জন্য, তাহলে কোনো একটা রিসোর্সের জন্য রিসোর্সটা অ্যাভেলেবিলিটি নেই, তাহলে এটা সাসপেন্ডেড হয়ে যাবে, আবার নোটিফাই করলে রানেবলে চলে আসবে। তো এইভাবে এটা আবার রানেবলে চলে আসবে। ব্লক স্টেট, ব্লক স্টেটটা কি বলছে, দ্য থ্রেড ইজ কনসিডার্ড টু বি ব্লক স্টেট ওয়েন ইট ইজ সাসপেন্ডেড, স্লিপিং অর ওয়েটিং। এই দেখলে কিভাবে আমরা ব্লক স্টেটে পৌঁছালাম, সাসপেন্ডেড করতে পারি, স্লিপ করতে পারি বা ওয়েটিং করতে পারি ফর সাম টাইম ইন অর্ডার টু স্যাটিসফাই সাম কন্ডিশনস। ডেড স্টেট যেটা হচ্ছে সবকটা প্রসেস যখন থ্রেড আলটিমেটলি ডেড স্টেটে পৌঁছায়। Once the thread finishes executing, its state is changed to dead. When a thread has finished its job, it terminates normally. Due to unusual erroneous event, threads can be terminated when stop method is called. যখন আমরা স্টপ মেথড করতে পারি তাহলে নিউবর্ন থেকে স্টপ হয়ে যেতে পারে ডেড, অ্যাক্টিভ থেকে স্টপ মানে এটা ন্যাচারাল, ব্লক থেকে স্টপ সেটা আমি স্টপ করে দিচ্ছি। তো এই হচ্ছে থ্রেডের লাইফ সাইকেল। তো এই কোয়েশ্চেনটা ডেফিনেট কোয়েশ্চেন, একদম যেভাবে বোঝালাম তোমরা যদি একবার লিখে নাও খাতাতে, প্রত্যেকটা অ্যান্সার তোমরা ঠিকভাবে পরীক্ষার হলে ইমপ্লিমেন্ট করতে পারবে। তো আমরা আসছি নেক্সট কোয়েশ্চেনে। হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়েজ অফ ক্রিয়েশন অফ থ্রেডস ইন জাভা? দেখো 2013, 11, 16, 17 এভরি টাইমস এই কোয়েশ্চেনটা এসছে, এভরি টাইমস 2024 ওই কোয়েশ্চেন আসতে পারে। তো ওই ডিফারেন্ট ওয়েজ অফ ক্রিয়েশন অফ থ্রেডস কি করে করবো দেখো স্টেপে। তো হোয়াট আর দ্য ওয়ে বাই হুইচ উই ক্যান ক্রিয়েট থ্রেডস? দেয়ার আর টু ওয়েজ টু ক্রিয়েট এ থ্রেড। একটা হচ্ছে বাই এক্সটেন্ডিং থ্রেড ক্লাস, নাম্বার টু বাই ইমপ্লিমেন্টিং রানেবল ইন্টারফেস। রানেবল ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে থ্রেড ক্লাস ইউজ করতে পারি বা রানেবল ইন্টারফেস ইউজ করতে পারি। দুটোই তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে, দুটোই যে কোনোভাবে এটা আলাদা করে কোশ্চেন আসতে পারে। রানেবল ইন্টারফেস বলতে কি বোঝো, যেখানে থ্রেড ক্রিয়েট হয়। Thread creation using extending thread class. Thread class constructor method and constructor and method to create and perform operation on thread. The extending class must override the run method, which is the entry point of the new thread. দেখো কিভাবে কাজ করছে। Example:
ক্লাস নাম দিচ্ছি থ্রেড টেস্ট, এর নাম যা খুশি দিতে পারি আমি। এক্সটেন্স ইনহেরিট করছি থ্রেডটাকে ইনহেরিট করছি আমি। তো থ্রেডটা ইনবিল্ড আছে, তাহলে ইম্পোর্ট করার জন্য আমাকে ইম্পোর্ট লিখতেই হবে না। তো পাবলিক ভয়েড রান, এই রানটাই হচ্ছে থ্রেডের হার্টবিট, এখানেই সমস্ত থ্রেডের কাজগুলো হয়। পাবলিক ভয়েড রান মিন এখানে যা যা লিখবো সেই কাজগুলো থ্রেড করতে থাকবে। কারণ এখানে সিস্টেম মেথড System.out.println উইদিন থ্রেড ফর i equal to 1 i less than equal to 10 i plus plus, লুপটা ঘুরিয়েছি 10 অবধি ঘুরবে এবং এই আইটা প্রিন্ট হবে। তাহলে এটার কাজ হচ্ছে 1 থেকে 10 অবধি ঘুরিয়ে প্রিন্ট করানো। এটা পাবলিক রানটাকে ক্লোজ করলাম, ক্লাসটা ক্লোজ করলাম। এবার দেখো এই যে থ্রেডটা ক্রিয়েট হলো, এই থ্রেডটাকে আমি এবার অ্যাক্টিভেট করছি। তার মানে কি করে করছি, এক্সাম্পল 1 নাম দিচ্ছি ক্লাস্টার, তার মানে ক্লাস্টারের নাম হবে example1.java, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args, System.out.println উইদিন মেন, এটা মেনে ঢুকলাম। থ্রেড টেস্ট যেটা এখানে আমি নাম দিয়েছি, দেখো থ্রেড টেস্ট ক্লাসটার নাম, সেখান থেকে অবজেক্টের নাম দিচ্ছি টি, কোনো নিউ থ্রেড টেস্ট আমরা এখানে ক্রিয়েট করলাম। তার মানে কি থ্রেড টেস্ট টি বলে একটা অবজেক্ট তৈরি করলাম। এই টিটা অবজেক্টই হচ্ছে থ্রেড, এটা নিউ বর্ন। এবার এটাকে স্টার্ট করি তখন এটা এটা রানিং স্টেটে আসার জন্য রানেবলে গিয়ে ওয়েট করবে। তো এইখানেই হচ্ছে সিম্পল লজিক, যে আমি এখানে যা লিখবো সে অনুযায়ী থ্রেডটা ক্রিয়েট হবে। তো এখানে আমি একটা থ্রেড ক্রিয়েট করে দেখালাম, এরকম তোমরা অনেক কটা থ্রেড তৈরি করতে পারো। ধরো একটা ক্লাস এখানে নাম দিলে থ্রেড টেস্ট 1, তারপর থ্রেড টেস্ট 2, থ্রেড টেস্ট 3, তিনটে অবজেক্টে তিনটেকে স্টার্ট করে দিতে পারো, তখনই থ্রেডগুলো প্যারালালি কাজ করতে থাকবে। আরেকটা ভাবে থ্রেড কি করে ক্রিয়েট করা, যেটা রানেবল ইন্টারফেস করে ক্রিয়েট করা। Any class with instance that are intended to be executed by thread should implement the runnable interface. Runnable interface টাকে ইউজ করে করতে পারে। Runnable interface has only one method which is called run. The runnable interface implemented by thread class that contains all the methods that are related to the threads. দেখো কিভাবে হচ্ছে। তো এখানে রান বলে মেথডটা রানেবল ইন্টারফেসটাতে দেওয়া আছে। তাহলে আমরা কি এখানে যখন আমরা কাজ করব, জাস্ট ক্লাস থ্রেড টেস্ট 1 দিচ্ছি নামটা, ইমপ্লিমেন্টস ইউজ করো, কারণ জানো ইন্টারফেসকে আমরা ইমপ্লিমেন্টস করি, এক্সটেন্ড হয় না। তো রানেবল বলে যে ইন্টারফেসটা বানানো আছে সেটাকে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করছি, যার মধ্যে ভয়েড রান আছে। তো ওখানে রানেবল যে ইন্টারফেসটা আছে, তার মানে ইন্টারফেস যে রানেবল বলে ইন্টারফেস একসাথে কথাটা, রানেবল যে বলে যে ইন্টারফেসটা আছে সেখানের মধ্যে শুধু পাবলিক যেটা আছে পাবলিক ভয়েড রান আছে। তো এই পাবলিক ভয়েড রান যে মেথডটা আছে, সেই পাবলিক ভয়েড রান মেথডটাকে আমি এখানে ওভাররাইট করছি। তো এখানে i equal to 1 i less than equal to 10 i plus plus আইটাকে আমি প্রিন্ট করাচ্ছি, মানে আইটা এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে, 10 বার প্রিন্ট হবে, এটা চলতে থাকবে। দেখো এইখানে কি করেছি, জাস্ট ইমপ্লিমেন্ট রানেবল করেছি। এবার কাজটা কিভাবে হবে দেখো, এটা ডাইরেক্টলি যেহেতু অবজেক্ট তৈরি করবো না, এটা ক্লাস example2 পাবলিক ভয়েড পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args, থ্রেড টেস্ট টি তৈরি করলাম, যেটা নিউ থ্রেড টেস্ট। তার মানে নিউ থ্রেড টেস্ট বলে যে টিটা তৈরি হলো সেটা হচ্ছে থ্রেড টেস্ট 1 এর একটা অবজেক্ট, কিন্তু সেই অবজেক্টটা তো ডাইরেক্টলি আমি অ্যাক্সেস করতে পারবো না, তাহলে কিভাবে হবে। এই যে থ্রেড টেস্ট অবজেক্ট তৈরি করলাম, সেই থ্রেড টেস্ট যে অবজেক্টটা তৈরি হলো সেইটাকে পাঠিয়ে দেবো ইন্টারফেসের থ্রু দিয়ে। তো ইন্টারফেসে যে ইন্টারফেস থ্রেড বলে যে এখানে আমি ইনবিল্ট যে ক্লাসটা আছে, যে ক্লাসটা জাভাতে ইউজ করি আমরা, এখানে সেটা দেবো থ্রেড টিএইচ। টিএইচটা হচ্ছে অরিজিনাল থ্রেড, যেটা আমি এই যে থ্রেড টেস্টটা এখানে ক্লাস থেকে যে অবজেক্টটা তৈরি করছি, যেটা ইমপ্লিমেন্ট করেছে, সেই টি1টা এই থ্রেডের মধ্যে দিয়ে পাস করালে এই ইন্টারফেস দিয়ে যেটা তৈরি করা হলো সেই রানেবল ইন্টারফেসটা এখন এটা একটা অরিজিনাল থ্রেডে কনভার্ট হয়ে গেল। তার মানে কি প্রথমে আমরা টি1 বলে যে তৈরি করলাম সেটা তৈরি করলাম অবজেক্টটাকে, এই অবজেক্টটাকে এবার থ্রেডের ভেতর দিয়ে পাঠালাম, থ্রেড এর ভেতর দিয়ে কনস্ট্রাক্টর হিসেবে, তখন টিএইচটা হয়ে গেল সেটা থ্রেড। আপনি টি তৈরি করে টিটাকে থ্রেডে পাঠাতে হবে, তবে এটা তৈরি হবে। এবার টিএইচ ডট স্টার্ট করতে হবে। দেখো এটা কমপ্লিকেটেড, বাট রেদার দ্যান এটা ইজি। এখানে থ্রেড টেস্ট টি নিউ করছি, ডাইরেক্টলি তৈরি করতে পারছি, টিটা স্টার্ট করছি যেহেতু ক্লাস পুরোটাই, বাট এখানে তো ইন্টারফেস ইউজ করি, তাই ইন্টারফেসের সময় আগে আমরা যে ইন্টারফেসটা অবজেক্টটা তৈরি করলাম সেইটা থেকে, কারণ এখানে ইন্টারফেস করার সময় আমি এখানে ইমপ্লিমেন্ট করছি, এই জন্য এই কনসেপ্টটা এইভাবে কাজ করতে হয়। এই টিটাকে এর ভেতর পাস করা হয় তবেই সেটা থ্রেডে কনভার্ট হয়। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ রানেবল ইন্টারফেস। দেখো কিভাবে ইনভলভ হচ্ছে, ক্রিয়েট দ্য ক্লাস, ইমপ্লিমেন্ট রানেবল, use run in the runnable class, create instance of the thread class at the and the runnable object to its constructor as a parameter, constructor as a parameter হিসেবে পাঠালাম, call the thread object start method। তো এইভাবে আমরা এই থ্রেড মেথডটাকে কল করছি, যেটা ইন্টারফেসের থ্রু দিয়ে করতে পারি, ডাইরেক্টলি ক্লাস ক্রিয়েট করেও করতে পারি।
এবার আমরা যে কোশ্চেনটা আসবো যে মাল্টিপল থ্রেড কিভাবে আমরা এখানে এক্সিকিউট করাবো। তো মাল্টিপল থ্রেড এই যে মাল্টি থ্রেডিং এই কোশ্চেনটাতে আগে একবার আসি। অনেকগুলো থ্রেড কিভাবে দেখো কতবার এসছে কোশ্চেনটা 17, 15, 13, 11 বারবার এই কোশ্চেনটা আসছে। তো এখানে মাল্টি থ্রেডিং কনসেপ্টটাতে আসছি। হাউ টু ইউজ মাল্টিপল থ্রেড ইন জাভা উইথ এন এক্সাম্পল। তো এটাকে মাল্টি থ্রেডিং ইন জাভা। Multi-threading Java features that allow execution of two or more parts of the program for maximum utilization of thread. তো একটা জাভা প্রোগ্রাম তার মধ্যে মেইন, তার স্ট্যাক হিপ, এটা কমন আছে স্ট্যাক আর হিপটা। থ্রেড 1, থ্রেড 2, থ্রেড 3 সবাই এই মেইন থ্রেডটাকে যেখানে স্ট্যাক আর হিপটা ইউজ করছে। তো এটা কিভাবে কাজ করছে, ক্লাস থ্রেড এ এক্সটেন্ড করছে থ্রেডকে। এবার পাবলিক ভয়েড রানটার মধ্যে i equal to 1, i less than 10, i plus plus তার মধ্যে থ্রেড এটাকে প্রিন্ট করিয়েছি i equal to 1 করে। থ্রেড বি সেটার মধ্যে জে লুপ চালিয়েছি, যেটাকে জেটাকে প্রিন্ট করেছি। থ্রেড সি এটার মধ্যে কে লুপ চালিয়েছি, কেটাকে প্রিন্ট করি। তিনটে আলাদা আলাদা কাজ হচ্ছে। সবাই কিন্তু থ্রেড বলে যে ক্লাসটা অলরেডি আছে সেটা জাভার ইনবিল্ড, সেখান থেকে দেখো থ্রেড এ তৈরি হয়েছে, এটা আলাদা ইন্ডিপেন্ডেন্টলি তৈরি কাজ করছে। থ্রেড বি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, থ্রেড সি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে। তারা ইন্ডিপেন্ডেন্ট একটা থ্রেড থেকে প্রত্যেকটা আলাদা আলাদা থ্রেড তৈরি হচ্ছে। এবার মেনের যাচ্ছি, মেনে গিয়ে তিনটে অবজেক্ট তৈরি করলাম, থ্রেড এ থেকে T1, থ্রেড বি থেকে T2, থ্রেড সি থেকে T3। এবার T1, T2, T3 কে স্টার্ট করে দিলাম। তার মানে কি তারা মাল্টিপল থ্রেডে কনভার্ট হয়ে গেল এবং তারা ইন্ডিভিজুয়ালি একটার সাথে T1, T2, T3 এটা একবার কাজ করলো, ওটা কাজ করলো, এটা কাজ করলো, ওটা কাজ করলো, প্যারালালি সবাই একে অপরে কাজ করতে পারবে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ মাল্টি থ্রেডিং। তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাল্টি থ্রেডিং কিভাবে জাভাতে আমরা করি তার প্রত্যেকটা অ্যান্সার এখানে পেয়ে গেলাম। এবার আমরা নেক্সট কোয়েশ্চেন আসছি। নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি আছে। থ্রেড থেকে যে যে কোয়েশ্চেন গুলো আসছে আগে আমি সেগুলো ডিসকাস করে নিচ্ছি। এবার দেখো থ্রেড প্রায়োরিটি, আমরা এই কোয়েশ্চেনটা 2017, 15, 23 এই কোয়েশ্চেনটা এসছে থ্রেড প্রায়োরিটি এবং তার সাথে থ্রেড সিঙ্ক্রোনাইজেশন। তো এই কোয়েশ্চেন গুলো 16, 13, 10, 23 বারবার এসছে কোয়েশ্চেন গুলো। তাহলে এই কোয়েশ্চেন গুলো আমি ডিসকাস করে নিচ্ছি পরপর। তো এবার দেখো কি কোয়েশ্চেনটা অ্যান্সারটা আমি ডিসকাস করছি, যেটা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে ইউজার থ্রেড ডেমন থ্রেডটা আমি পরে ডিসকাস করছি, আগে থ্রেড প্রায়োরিটিটা ডিসকাস করে নিচ্ছি। থ্রেড প্রায়োরিটি, ডিফারেন্ট থ্রেড প্রায়োরিটি কনস্ট্যান্ট, কি কি কনস্ট্যান্ট আছে সেগুলো আলোচনা করবো। তো ইচ থ্রেড হ্যাজ এ প্রায়োরিটি, প্রত্যেকটা থ্রেডের একটা করে প্রায়োরিটি থাকে। প্রায়োরিটিটার কোথা থেকে স্টার্ট হয়, 1 থেকে 10, তো 1 থেকে 10-এর মধ্যে প্রায়োরিটি স্টার্ট হয়। থ্রেড শিডিউলার শিডিউল দ্য থ্রেড অ্যাকর্ডিং টু দ্য প্রায়োরিটি, তাদের প্রায়োরিটি অনুযায়ী শিডিউল করে। থ্রেড প্রায়োরিটি আইদার ডিপেন্ডস অন দ্য জেভিএম স্পেসিফিকেশন অর ইউজার চয়েস বেস, ইউজার চয়েস বেস করে করতে পারে। কারণ কি ইচ থ্রেড হ্যাজ এ প্রায়োরিটি, প্রত্যেকটা থ্রেডের একটা করে প্রায়োরিটি আছে। প্রায়োরিটি গুলো 1 থেকে 10-এর মধ্যে স্টার্ট হয়। থ্রেড শিডিউলার শিডিউল দ্য থ্রেড অ্যাকর্ডিং টু দেয়ার প্রায়োরিটি, এবং থ্রেড প্রায়োরিটি আইদার ডিপেন্ডস অন জেভিএম স্পেসিফিকেশন অর ইউজার চয়েস বেসড, বা ইউজার চয়েস বেসড করতে পারি। কি কি কনস্ট্যান্ট আছে দেখো, এখানে যে যে কনস্ট্যান্টস গুলো আছে সেগুলো দেখো। ফার্স্ট অফ অল মিন প্রায়োরিটি, এই মিন প্রায়োরিটি ক্যাপিটাল মিন প্রায়োরিটি, মিন আন্ডারস্কোর প্রায়োরিটি যেটা 1, নর্মাল প্রায়োরিটি যেটা 5। এই কিওয়ার্ড গুলো আমরা ইউজ করতে পারি, যেটা একদম ক্যাপিটাল যেরকম আছে তাহলে এটা বলতে কম্পিউটার 1 বুঝবে, নন প্রায়োরিটি বলতে 5, আর ম্যাক্স প্রায়োরিটি 10। এবার গেট প্রায়োরিটি দিয়ে আমরা কোনো এক সময় কোনো কারোর প্রায়োরিটি জানতে পারতে পারি। সেট প্রায়োরিটি দিয়ে আমরা কোনো প্রায়োরিটি নিজে থেকে সেট করতে পারি 1 থেকে 10-এর মধ্যে। তো উই ক্যান ইউজ কারেন্ট থ্রেড টু গেট দ্য নেম অফ দ্য কারেন্ট থ্রেড, যদি আমরা জানতে পারি কোনো মুহূর্তে কোন থ্রেডটা কাজ করছে সেটা কারেন্ট থ্রেড দিয়ে জানতে পারি। সেট নেম ক্যান বি ইউজ টু সেট এনি নেম, and get name can be used to get name of a thread. দেখো থ্রেড ডট কারেন্ট থ্রেড ডট গেট নেম, কোন মোমেন্টে কোন একটা থ্রেড রান করছে কি করে জানবো, তাহলে এটা এইভাবে করবো, থ্রেড ডট কারেন্ট থ্রেড গেট নেম, নামটা পেয়ে যাবো। তাহলে নামটা পাওয়ার পর তার প্রায়োরিটি সেট করতে পারবো, থ্রেড ডট কারেন্ট থ্রেড ডট গেট প্রায়োরিটি, প্রায়োরিটি পেয়ে যাবো। তো এইভাবে আমরা এটা কাজ করতে পারি। দেখো এক্সাম্পল দিয়ে পুরো জিনিসটা বোঝাচ্ছি কিভাবে কাজ করছে, এবং এই কোয়েশ্চেনটা ডেফিনেটলি তোমাদের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে এটা পরীক্ষায় যাবেই, পড়ে যাওয়ার আগে মানে পড়ে যাবে ডেফিনেটলি, এটা কোয়েশ্চেনটা আসবেই। তাহলে মেন থ্রেড বলে ক্লাসটা তৈরি করলাম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং ইয়ারজিএস, থ্রেড টেস্ট T1, এখানে থ্রেড টেস্ট নিউ, থ্রেড টেস্ট T1, T2, T3, তিনটে এখানে থ্রেড তৈরি করেছি। তার মানে কি আমরা যখন থ্রেডটা ক্রিয়েট করবো তাহলে এখানে থ্রেড টেস্ট বলে যে করেছি, একটাই থ্রেড টেস্ট আছে তার মধ্যে উইদিন থ্রেড ক্লাস, মানে সিম্পল করেছি, একটাই থ্রেড আছে, সেখান থেকে T1, T2, T3 তিনটে অবজেক্ট তৈরি করেছে, মানে একটা ক্লাস থেকে তিনটে আমি থ্রেডকে কল করে দিয়েছি, তিনটে থ্রেড কাজ করছে। তো এবার আমি কি ফার্স্টে কি করছি, ফার্স্ট থ্রেড প্রায়োরিটি কি করে পাবো,
সিস্টেমে যখন কাজ করছে t1 ডট গেট প্রায়োরিটি দিয়ে, এখানে বুঝে যাবো এটা প্রায়োরিটি কি আছে। সেকেন্ডটা যদি জানতে চাই t2 ডট গেট প্রায়োরিটি, থার্ডটা যদি জানতে চাই t3 ডট গেট প্রায়োরিটি। এবার যদি আমরা সেট করতে চাই কাউকে দিয়ে, তো ম্যাক্স থ্রেড প্রায়োরিটি কি করে পাবো, তাহলে t1 ডট ম্যাক্স প্রায়োরিটি, তার মানে কি t1টা কিন্তু ম্যাক্স প্রায়োরিটি হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা জেনে গেলাম কত প্রায়োরিটি আছে, তারপর তাদেরকে আমার নিজের মতো করে প্রায়োরিটি গুলো সেট করলাম। t2 কে আমি দিলাম মিন প্রায়োরিটি, আর t3 কে নর্মাল প্রায়োরিটি। তাহলে এইভাবে আমরা তাকে কাজ করাতে পারি। আবার যদি আমার নিজের ইচ্ছা মতো নিজের কোনো নাম্বার 1 থেকে 10 এর মধ্যে দিতে চাই, সেটাও করতে পারি। t1 ডট সেট প্রায়োরিটি 7 বাইরে থেকে দিলাম, সেট প্রায়োরিটি 3, সেট প্রায়োরিটি 5। তো এইভাবেও করতে পারি। আর এইগুলো যেগুলো কনস্ট্যান্ট গুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। তো এখান থেকে আমি বিভিন্নভাবে এই কাজগুলো করতে পারি। t1 ডট স্টার্ট, t2 ডট স্টার্ট, t3 ডট স্টার্ট। এবার তিনটেকে আমি স্টার্ট করতে পারি। তো এইভাবে এটা যেটা কাজগুলো কমপ্লিট করলাম, এটা মেইনলি থ্রেডের প্রায়োরিটির উপর বেস করে কাজগুলো কমপ্লিট হয়ে গেল। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ থ্রেড প্রায়োরিটি থ্রেড। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এভরি টাইম কোশ্চেনটা পরীক্ষার হলে পাওয়া যাবে। থ্রেড সিঙ্কোনাইজেশন, এবার আসি এই কোশ্চেনটা থ্রেড সিঙ্কোনাইজেশন। থ্রেড সিঙ্কোনাইজেশন যে কোশ্চেনটা আছে, দেখো থ্রেড সিঙ্কোনাইজেশন সেটা পরের কোশ্চেনটাই হবে। এই থ্রেড সিঙ্কোনাইজেশন, what is thread synchronization? Purpose of the thread synchronization. Thread synchronization is the concept of one thread executed at a time. The rest of the thread are in waiting state. ধরো অনেকগুলো থ্রেড আছে, সবাই যদি একটা রিসোর্সকে ইউজ করে তাহলে এটা অনেক সময় রিসোর্সটা হ্যাম্পার হতে পারে। সেই জন্য একটা থ্রেডকে অ্যাট এ টাইমে ইউজ করালাম, তারপর বাকিদেরকে ওয়েট করে দিলাম, এ ছেড়ে দিল, তারপর বাকিরা ইউজ করলো। The thread are synchronized in such a manner that the shared space is accessed by only one thread at a time, যাতে আমরা ডেডলক না হয়ে যায় থ্রেডের মধ্যে। তো একটা টাইম একটাই থ্রেড ইউজ করতে পারে। সিঙ্ক্রোনাইজ কিওয়ার্ড ইউজ করা হয়। সিঙ্ক্রোনাইজ ক্যান বি ইউজড উইথ ব্লক অফ কোড অর মেথড, দুটোতেই আমরা এটা ইউজ করতে পারি। Synchronization is built using locks or monitors or logs দিয়ে করা যায়, যেটা অপারেটিং সিস্টেমের কনসেপ্ট। পারপাসটা কি, টু প্রিভেন্ট থ্রেড ইন্টারফারেন্স, থ্রেডের ইন্টারফারেন্সটাকে আমরা আটকে দিতে পারি। টু প্রিভেন্ট কনসিস্টেন্সি প্রবলেমটা যাতে না আসে সেই জন্য সেটাও আমরা অ্যাভয়েড করাতে পারি। সিনট্যাক্স কি, সিঙ্কোনাইজ কথাটা দিয়ে দিলেই এটা লক হয়ে যাবে যে মেথডটার উপর সিঙ্কোনাইজ করছি। তো এখানে সিঙ্কোনাইজ তারপর অবজেক্টটা দিলাম, সেটাও করা যাবে। তো এইভাবে আমরা কোনো একটা থ্রেডকে সিঙ্কোনাইজ করতে হবে। তাহলে সিঙ্কোনাইজ করে আমরা কি পাচ্ছি, যাতে একটা অ্যাট এ টাইম ফুল ইউজ করে রিসোর্সটাকে, বাকিগুলো তখন ওয়েট করে, যখন ওটা ছেড়ে দেবে বাকিটা তখন সেটা আবার ইউজ করবে। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ থ্রেড সিঙ্কোনাইজেশন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এভরি টাইম এই কোশ্চেনটা পরীক্ষার হলে আসতে পারে। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, থ্রেড থেকে সমস্ত কোয়েশ্চেন্স গুলো কভার আপ করে গেলাম। তো এখানে থ্রেড থেকে আরো কিছু কোয়েশ্চেন আসতে পারে, যেগুলো এখানে আমি করিয়ে দিচ্ছি। যেমন ইউজার থ্রেড অ্যান্ড ডেমন থ্রেড, তো এই কোয়েশ্চেনটাও যেহেতু আসতে পারে, তো এটা আমি কোয়েশ্চেনটাও সলভ করে দিচ্ছি। ইউজার থ্রেড, ডেমন থ্রেড, এই ডিফারেন্সটা, এই কোয়েশ্চেনটা উপরে আছে, ইউজার থ্রেড, ডেমন থ্রেড। ডিফারেন্স ফরম্যাটেই এটা লিখাচ্ছি, প্রত্যেকটার জন্য একটা করে 5টা পয়েন্ট তোমরা লিখলেই হবে। এনি থ্রেড উই ক্রিয়েট ফ্রম দ্য মেন মেথড ইজ নোন অ্যাজ ইউজার থ্রেড। মেন দিয়ে যে থ্রেডগুলো ক্রিয়েট করি দ্যাট ইজ ইউজার থ্রেড। when we want to create a daemon thread we need to call a set domain true. set daemon true বলে আমি কোনো একটা থ্রেডকে যদি করি ডট দিয়ে, তাহলে সেটাকে ডেমন থ্রেড হয়ে যাবে। ইউজার থ্রেড হ্যাভ হাই প্রায়োরিটি, বা ডেমন থ্রেড হচ্ছে হ্যাভ লো প্রায়োরিটি। User thread is generally created by the application for creating some tasks concurrently. Daemon thread is executed in the background. ভিতরে কাজ করে, সিস্টেমে কাজ করাতে চাইছি। JVM will not exit until all user threads complete their execution. যতক্ষণ অবধি প্রত্যেকটা থ্রেড কাজ করে ফেলছে, JVM-টা ওয়েট করবে। JVM will exit without waiting for the daemon thread to finish their work. Daemon যেহেতু ব্যাকগ্রাউন্ডে কাজ করে, ওরা কাজ করতে থাকুক, JVM will exit করে যেতে পারে without waiting. User tags is assigned to user thread. All important tags is assigned to the user thread. Daemon thread are not used for important tags. Daemon thread গুলো not used for important tags. Mainly system এ background যদি কোনো কাজ করার থাকে সেটার জন্য daemon thread. JVM will not force to user thread for terminating. Therefore, JVM will wait for the user thread to terminate themselves. All the user thread have finished their execution. JVM will force the daemon thread
টু টার্মিনেট। JVM ইউজার থ্রেডগুলো টার্মিনেট হয়ে গেলে যে ফোর্স করতে পারে, যদি মনে হয় যে সব কাজ কমপ্লিট করতে হবে, ডেমনকেও ফোর্স করতে পারে JVM। Its life, its life independent, its life depend on user thread. ইউজার থ্রেডটার উপরই ডেমন থ্রেডটা নির্ভর করে। তাহলে ইউজার থ্রেডটার উপরই ডেমন থ্রেড নির্ভর করে, এই জন্য এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য এই ডেমন থ্রেডটাকে ব্যবহার করা হচ্ছে। তো এটা দিস বেসিক ডিফারেন্স বিটুইন ইউজার থ্রেড অ্যান্ড ডেমন থ্রেড। থ্রেড ডেমন যে ফাংশনটা আছে সেটা থ্রু দিয়ে আমরা যে কোনো ইউজার থ্রেডকে তার ডেমন থ্রেডে মানে ব্যাকগ্রাউন্ডে কাজ করিয়ে দিতে পারি। তো এই গেল আমার থ্রেড রিলেটেড কোশ্চেন্সগুলো। দেখো এই কোশ্চেন্সগুলো আমি এখান থেকে কভার আপ করলাম। অ্যাবস্ট্রাক্ট ক্লাস এর ইন্টারফেস সেটা অলরেডি আমি আগের চ্যাপ্টারেই এই কোশ্চেনের অ্যান্সার আমি আগেই বলেছি, তো এখানে আমি আর ডিসকাস করছি না, তোমরা আগেই এটা পেয়েছো। এবার আমি আসছি অ্যাপলেটে। তো এইখানে দুটো চ্যাপ্টার 3 আমি দুটো টপিক্সের উপর বেস করে করেছি, যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যেমন এখানে আমি আসছি এবার অ্যাপলেট, ডেসক্রাইব লাইফ সাইকেল অফ অ্যাপলেট। তো অ্যাপলেট যে কোশ্চেনটা সেখানে আসছে, এটা কমপ্লিট হয়ে গেছে। এবার অ্যাপলেট, এবার এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ধরো 2024-এ আসবেই এরকম একটা কোশ্চেন, মোস্ট বিবে মানে এভরি কোশ্চেন পেপারে জাভার এই কোশ্চেনটা আসে। হোয়াট ইজ অ্যাপলেট? An applet is a Java program that is embedded into the web page to create dynamic content. কোনো একটা ওয়েব পেজের সাথে যদি অ্যাপলেট আমি দিয়ে দিই, তাহলে ডাইনামিক কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো। অ্যাপলেট ইজ এ জাভা অ্যাপ্লিকেশন দ্যাট ওয়ার্কস ইন দ্য ক্লায়েন্ট সাইড উইন্ডো রান অনলি জাভা এনেবল ব্রাউজার। জাভা এনেবল ব্রাউজারের থ্রু দিয়ে এটা কাজ করতে পারে। জাভা এনেবল ব্রাউজার থাকলে এটা HTML পেজের সাথে কাজ হয়। লাইফ সাইকেল দেখো এবার। তো এটা মেনলি জাভার একটা অ্যাপ্লিকেশন যেটা এমবেডেড সিস্টেম নিয়ে HTML এর সাথে কাজ করবে। তাহলে এটা দেখো কিভাবে কাজ হচ্ছে। ইনিট মিন ইনিশিয়ালাইজেশন, প্রথমে এটা বন্ড স্টেটে গেল, ইনিট করার সঙ্গে সঙ্গে বন্ড হলো, ইনিশিয়ালাইজ হলো। এবার বন্ড থেকে স্টার্ট করলো, মানে রানিং এ এলো। রানিং থেকে যদি আমি যতক্ষণ রানিং হবে ততক্ষণ পেন্ট হতে থাকবে। তো পেন্ট হতে থাকবে, পেন্ট হতে থাকবে, রানিং চলে আসবে। এবার রানিং থেকে যদি স্টপ করে দিই তাহলে আইডেল হয়ে যাবে। এবার আইডেল থেকে যদি আমি স্টার্ট করে দিই আবার রানিং চলে যাবে। আইডেল থেকে আবার স্টার্ট করলে রানিং চলে আসবে, তার মানে কি এটা এগেন রান করতে শুরু করবে। তো এইভাবে এটা কাজ হতে থাকবে। ফাইনালি যদি আমি এখান থেকে স্টপ করে দিতে চাই, আইডেলে আছে এমনি স্টপ হয়ে আছে, তো সেটাকে ডিস্ট্রয় করলে ডেড হয়ে যাবে, মানে ডিস্ট্রয় হয়ে যাবে, মানে মেমোরি থেকে ক্লিয়ার হয়ে যাবে। এবার অনেক সময় কি হয়, কোনো ওয়েব পেজ ধরো রানিং থাকতে থাকতে আমি মিনিমাইজ করে দিলাম, তার আইডেলে চলে গেল। আবার যদি যখন ওটা ম্যাক্সিমাইজ করলাম আবার স্টার্ট হয়ে গেল। পেন্ট হলো মানে কি, সেটা রিফ্রেশ হচ্ছে, আমি ডিসপ্লে করতে পারছি, আমি দেখতে পাচ্ছি। তাহলে কি হলো, 1 নম্বর হচ্ছে ইনিশিয়ালাইজেশন, 2 নম্বর হচ্ছে ডিসপ্লে, 3 নম্বর হচ্ছে স্টপ, 4 নম্বর হচ্ছে ডেড, বাস এন্ড, ইউ ডিস্ট্রয়েড। বন্ড, রানিং, আইডল, ডিস্ট্রয়। এইগুলো দেখো কিভাবে কাজ করছে, স্টেট গুলো দেখো। প্রথমে হচ্ছে বন্ড স্টেট। An applet enter the initialization state when it is first loaded. প্রথম যখন এটা লোড হয় তখনই এটা তৈরি হয়। init is used, এটা ইউজ করা হয়। at this state load images, font, set up colors, set up initial values, create object as required by the applet. যা যা ইনিশিয়ালি করতে চাই সেগুলো এখানে দিয়ে দেবো। তাহলে পাবলিক ভয়েড init। তো এটা কমপ্লিট হলো রানিং স্টেট। ইন দিস স্টেট দ্য অ্যাপলেট স্টার্ট রানিং, রানিং করতে শুরু করে, এবং স্টার্ট মেথড ইজ ইউজ, যেমন কি পাবলিক ভয়েড স্টার্ট এর মধ্যে যে এটা আমি রানিং করতে শুরু করে। দিস মেথড মে বি কল্ড মাল্টিপল টাইমস, আমি মেনি টাইমস কল করতে পারি when the applet is needed to be started or restarted. Can also move the idle state to running state by start. আইডেল থেকে আবার রানিং আসতে গেলে স্টার্ট হয়ে যাবে। এবার আইডেল স্টেট, idle state type an applet becomes idle, which means it stopped from running. An applet moves to a state when the currently executed applet is minimized or switched to another page. তো সুইচ টু অ্যানাদার পেজ হয়ে গেল, তখন এটা স্টপ হয়ে যাবে, অটোমেটিক্যালি আইডেল স্টপ স্টেজে চলে যাবে। আর ডেড মিন ডিস্ট্রয়েড হয়ে যাবে যদি চাই। তো ইন দি স্টেট অ্যাপলেট ইজ রিমুভ ফ্রম মেমোরি, দিস অকার অটোমেটিক্যালি when you quit the browser, mean public void destroyed. আর পেন্ট করার জন্য যখন ডিসপ্লে মোডে থাকি তখন পাবলিক ভয়েড পেন্ট, গ্রাফিক্স থেকে যে অবজেক্টটা তৈরি করছি এবং তার ভেতরে আমি পেন্টটা এখানে ড্র সেভ বা আদার্স থিং আমরা এখানে করছি, পেন্ট মিন ডিসপ্লেইং হচ্ছে। তো এই হচ্ছে তার স্টেপগুলো, প্রত্যেকটা স্টেপ অ্যাপলেটে আমরা দেখতে পেলাম। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, যেটা খুব ইম্পর্টেন্ট ডেফিনিশন হিসাবে এটা এসে যায়, অনেক সময় এসে যায়। ইনিট আর স্টার্টের মধ্যে ডিফারেন্স কি? init method is the first method to be called, যেটা প্রথমে একবারই কল্ড হয়। start method is executed after init method completes its executions. initialization হওয়ার পর স্টার্ট হয়। init method is called by the browser when applet begins execution.
This method called by the web browser or the applet viewer to resume the execution of the applet. Init method called once, start method called each time an applet HTML document is displayed on screen. Public void init and public void start. So this is the difference between init and start. তো এখান থেকে আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, যেটা একটা প্রোগ্রাম আসতে পারে এখান থেকে, এটা অ্যাপলেটের থ্রু দিয়ে লার্জেস্ট নাম্বার ডিসপ্লে করবে ফ্রম দ্য ইউজার, রিসিভ ইউজার ইনপুট ফ্রম দ্য ইউজার অ্যান্ড ডিসপ্লে দ্য লার্জেস্ট এবং তিনটের মধ্যে লার্জেস্ট নাম্বারটাকে আমার দরকার। লার্জেস্ট নাম্বারটা দেখো এই কোডটা এসছে, তো এখান থেকে আমি যে কোডটা ইউজ করছি সেই দেখো এখানে স্টেপ বাই স্টেপ। ইম্পোর্ট java.applet.start, মেইনলি যে অ্যাপলেটটা ইউজ করছি এটা নর্মাল অ্যাপলেট, আর তোমাদের যে অ্যাপলেটটাও কনসেপ্টও আসতে পারে পরীক্ষাতে। তো ইম্পোর্ট java.applet.start, java.awt.start ক্লাস লার্জেস্ট নাম দিয়েছি, এক্সটেন্ড করছি অ্যাপলেটটাকে আমি এখানে ইম্পোর্ট করেছি, তারপর এটা অ্যাপলেট ক্লাসটাকে ব্যবহার করছি। এখানে দেখো টেক্সট ফিল্ড তৈরি করছে T1 T2 T3, এটা অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুলকিটের মধ্যে আছে। ইনিট করছি, ইনিটের মধ্যে কি আছে, প্রথমে টেক্সট ফিল্ড একটা তার অবজেক্ট তৈরি হচ্ছে, নিউ T2 অবজেক্ট তৈরি, T3 20 সাইজ দিচ্ছি টেক্সট ফিল্ডটা, এবং সেটাকে স্ক্রিনের মধ্যে অ্যাড করছি অ্যাড T1 অ্যাড T2 অ্যাড T3, তাহলে টেক্সটগুলো অ্যাড হয়ে যাচ্ছে, মানে তিনটে টেক্সট আমার অ্যাড হয়ে যাবে। তো তিনটে টেক্সটের মধ্যে দুটো টেক্সটের নাম্বার, তিনটে নাম্বার নেবো, তারপরে আমি লার্জেস্টটা ফাইন্ড করবো। পেন্ট মেথডে কি করছে, পেন্ট হচ্ছে যেটা আমি গ্রাফিক্স ইউজ করছি, যেখানে আমি পাবলিক ভয়েড পেন্ট গ্রাফিক্স জি int n1 into n3, n1 equal to initially 0, n2 0, n3 0, string s1 s2 s3, string is a class, তিনটে s1 s2 s3 তৈরি করছি। g dot draw string, enter a number, এই মেসেজটা আসবে, সেটা আছে 10,16 কোঅর্ডিনেটে আসবে, এবং সেই ট্রাই এর মধ্যে রাখছি, যেটা এক্সেপশন হ্যান্ডলিং করার জন্য কাজে লাগে ট্রাই, যদি কোনো সময় কোনো এরর থাকে তাহলে এটা ক্যাচ হয়ে যাবে, এক্সেপশন হয়ে যাবে। তো ট্রাই দিলাম, এখানে প্রথমে কি করলাম, যেটা টেক্সট বক্স তৈরি করছিলাম T1, তার টেক্সটটা S1 এ রাখলাম, S1 একটা স্ট্রিং হিসাবে আছে, সেই স্ট্রিংটাকে বাই ডিফল্ট টেক্সট বক্স স্ট্রিংই নেয়, জন্য স্ট্রিং নিয়েছি S1, সেই S1টাতে গিয়ে এবার আমি যে নাম্বারটা ইন্টিজারে কনভার্ট করবো, ইন্টিজার র্যাপার ক্লাস, সেখান থেকে পার্স ইন্টে কনভার্ট করলাম, দিয়ে এখন n1 এ স্টোর হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে নর্মালি আমরা S1টাকে ইন্টিজারে কনভার্ট করে দিলাম। সিমিলারলি S2টা একটা নিলাম গেট টেক্সট করে, সেটাকেও ইন্টিজারে কনভার্ট করে দিলাম, n2 তে S3 নিলাম, ইন্টিজারে কনভার্ট করে দিলাম। তো তিনটে পার্স ইন্ট করে S1 S2 S3 আমার ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। এবার আমি ক্যাচটা যদি এরর হয় তখন কাজে লাগবে। এবার কোডে আসি, ইফ n1 greater than n2 and n1 greater than n3, তাহলে লার্জেস্ট হচ্ছে আমরা যেটা পাচ্ছি string dot value of n, কিন্তু ভ্যালুটা ডিসপ্লে করা চাইছি string dot value of n, তার মানে কি এখানে এসটাতে আমরা লার্জেস্ট নাম্বারটাকে প্রিন্ট করাবো, তার জন্য এই এসটা যেটা রেখেছি এখানে লেখাটার মধ্যে, এই ভ্যালুটা তুলে আনে, তারপর এই লেখার সাথে জুড়ে দেবো, এই জি ডট ড্র স্ট্রিং এসটাকে ডিসপ্লে করিয়ে দেবো, তাহলে ওখানে দেখিয়ে দেবে যে এটা আছে, যেটা লার্জেস্ট n1টা যদি লার্জেস্ট হয় সেটা দেখিয়ে দেবে, n2 যদি লার্জেস্ট হয় কিংবা n2 গ্রেটার দেন n1, n2 গ্রেটার দেন n3 যদি দুটোই হয়, তাহলে আমরা S1 একটা অবজেক্ট তৈরি করছি, যেটার মধ্যে লার্জেস্ট নাম্বার হচ্ছে স্ট্রিং ডট ভ্যালু অফ n2, তখন এই S1টাকে ডিসপ্লে করাবো ড্র স্ট্রিং এ। সিমিলারলি যদি S3টার মধ্যে বড় হয়, তাহলে এলসে n1 বড় না হলে n2টা বড় না হলে n3 বড় হবে, n3টা যেটা লার্জেস্ট n3 হিসাবে এখানে আছে, এটা n3, তো এখানে n3টা ডিসপ্লে হচ্ছে ভ্যালু অফ n3। তো এইখান থেকে আমি কি করছি, বুলিয়ান পাবলিক বুলিয়ান অ্যাকশন ইভেন্ট ইএভি, এটা ইভেন্ট একটা ক্লাস, সেটা ইভি অবজেক্ট ওবিজে রিপেন্ড করছি, বারবার চলতে থাকবে এবং রিটার্ন ট্রু, যে বারবার আমি স্ক্রিনের মধ্যে দেখতে পাই, ডিসপ্লে হতে থাকে। দেখো এটা HTML পেজটা, এখানে HTML পেজের মধ্যে এই যে লার্জেস্ট বলে যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে অ্যাপলেট কোডটা আমি অ্যাড করে দেবো, লার্জেস্ট যে ক্লাসটা, তাহলে এটা একটা জাভা আমি বানাবো, আর এটা হচ্ছে HTML কোডের মধ্যে দেবো, অ্যাপলেট কোড ইকুয়াল টু লার্জেস্ট ডট ক্লাস উইথ ইকুয়াল টু 500 অ্যান্ড হাইট ইকুয়াল টু 500। এবার এটা কল করলে অটোমেটিক্যালি অ্যাপলেটটা কল হয়ে যাবে, এবং HTML পেজের মধ্যে ডাইনামিক কন্টেন্ট আমি পেয়ে যাবো, সে ওখান থেকে আমাকে তিনটে নাম্বার চাইবে এবং সেখান থেকে লার্জেস্ট নাম্বারটা বলে দেবে, লার্জেস্ট নাম্বারটা কোয়েশ্চেনটা আসছে, নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি আছে, নেক্সট কোয়েশ্চেনটা আছে ডিফারেন্স বিটুইন, যেমন অ্যাপলেট অফ 2 নাম্বারস, সেটাও তোমরা ইজিলি করতে পারবে, ওই একইভাবেই ওখানটা দুটো নাম্বার নেবে এবং দুটো নাম্বারকে অ্যাড করে দিতে পারবে। তো এটাও কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে প্রোগ্রামটা আমি দেখালাম একটু আগে, সেটার উপর বেস করে তোমরা দুটো নাম্বার ইজিলি করতে পারবে। তো দেখো এই যে কোডটা দেখালাম আমি, এই কোডটা সেম কোডটা তোমরা ইউজ করবে, এখানে লার্জেস্টের জায়গায় অ্যাডিশন নাম দেবে,
আর এখানে দুটো টেক্সট বক্স তৈরি করো, দুটো নাম্বার নেওয়ার জন্য। এখানে যেহেতু টেক্সট ফিল্ড আমি তিনটে নিয়ে অবজেক্ট তৈরি করছি, একটা টেক্সট ফিল্ডে একটা নাম্বার নেবে, আরেকটা টেক্সট ফিল্ড একটা নাম্বার দেবে, একটাতে রেজাল্ট শো করাবে। তো রেজাল্টটা গ্রাফিক্যালি শো করাতে পারো, তাহলে দুটো টেক্সট বক্স নিলেই হয়ে যেত। তো এখানে নাম্বারসগুলো নিয়ে নেবে, দুটো টেক্সট বক্স করে ইন্টিজারে কনভার্ট করে এখানে জাস্ট n3 = n1 + n2 করে দেবে এবং সেটাকে প্রিন্ট করিয়ে দিলেই হবে। এস নিয়ে প্রিন্ট করে, তাহলে এতগুলো কন্ডিশন লাগছে না, জাস্ট দুটো নাম্বার নেওয়ার পর বাকি সব কোড সেম। এখানে কল করার সময় অ্যাডিশন ডটস ক্লাস উইথ হাইট 500 রেখে দিই। তো একইভাবে তোমরা এই যে কোডটা দেখলে এটার উপর যে কোনো অ্যাপলেটের প্রোগ্রাম তোমরা করতে পারবে। এবার যে আর কোয়েশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন লোকাল আর রিমোট অ্যাপলেট, সেটা প্রচুরবার কোয়েশ্চেনটা এসছে 16-10। অ্যান্ড হাউ টু পাস প্যারামিটার্স, এখান থেকে তাহলে তোমাদের জাভা অ্যাপ্লিকেশন আর জাভা অ্যাপলেটের মধ্যে ডিফারেন্স। তো এই চ্যাপ্টার থেকে এই কটা কোয়েশ্চেন বাকি আছে, এরপরে চলে যাবো আমরা চ্যাপ্টার 4-এ। তো আগেই এই কটা কোয়েশ্চেন আমরা কভার করে নিই। চ্যাপ্টার 4 মিন হচ্ছে লাস্ট চ্যাপ্টার, তারপরে আদার্স বলে একটা চ্যাপ্টার আছে যেখানে আমরা কিছু শর্ট নোট হিসাবে দেখবো। তাহলে আমরা এই পুরো জাভা পুরো ওভারঅল থিওরি যা যা আছে সব আমরা কভার করে যাব। দেখো, এবার আসছি আমরা লোকাল অ্যাপলেট আর রিমোট অ্যাপলেটে। লোকাল অ্যাপলেট মিন হচ্ছে যেটা অ্যাভেলেবল অন আওয়ার কম্পিউটার্স। রিমোট অ্যাপলেট ইজ নট অ্যাভেলেবল ইন আওয়ার কম্পিউটার, আমাদের কম্পিউটারে নেই, রিমোটে কোনো কম্পিউটারে আছে। ইট ইজ নট রিকোয়ার্ড ইন্টারনেট কানেকশন, এটার মধ্যে ইন্টারনেট কানেকশন নেই টু অ্যাক্সেস দ্য অ্যাপলেট। It is required internet connection to access the applet. It is required internet connection to access the applet. It do not need the applet URL. এখানে applet এর URL টা দরকার হয় না। applet এর URL টা it do not need the applet URL. It need applet URL, কারণ এটা রিমোট আছে বলে URL টা প্রয়োজন হয়। We do not need to download it. আমাদের লোকালি আছে, নিজেরা অ্যাক্সেস করব। It is available on the remote computer, so we need to download it in our system. তো এখানে রিমোট মেশিনে নেই, লোকাল মেশিনে আছে, নিজেরা অ্যাক্সেস করবো। এটা দেখো ইন্টারনেট কানেকশন লাগবে, তো এখান থেকে নিয়ে এসে ডাউনলোড করে এখানে কাজ হবে। ডেভেলপড অ্যান্ড স্টোর ইন লোকাল সিস্টেম, ডেভেলপ বাই সামওয়ান, অন্য কেউ ডেভেলপ করছে। তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা এবার আসবেই কোশ্চেন, এমন একটা কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেন, ডিফারেন্স বিটুইন জাভা অ্যাপ্লিকেশন অ্যান্ড জাভা অ্যাপলেট। জাভা অ্যাপ্লিকেশন আর জাভা অ্যাপলেটের ডিফারেন্স। Java applications are standalone programs that can be run independently without having to use a web browser. ওয়েব ব্রাউজার ছাড়াই কাজ করে যেগুলো। Applet, a small Java program that are designed to be included in HTML web documents. It required web browsers for executions. It require main method. Java application does not require main method, কারণ মেনের দরকার হয়নি। দেখো যে কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যখন অ্যাপলেট বানাচ্ছিলাম, Java applications have full access to network and local file system. Applet have no disks and network address. Java applications are reliable. Java applet are not reliable and they need to be safe. তাকে আমাকে সেভ বানাতে হবে। তো দিস আর দা এটা ডিস্ক অ্যাক্সেস আছে, ফুল ডিস্ক অ্যাক্সেস। অ্যাপলেট হ্যাভ নো ডিস্ক অ্যাক্সেস এন্ড নেটওয়ার্ক অ্যাক্সেস। ইট ডাজ নট রিকোয়ার মেইল। দিস আর দা differences of Java application and Java applet. How to pass parameter to an applet? Show with an example. Parameters are allowed to user to customize the applet operation. There are two-step processing. Add param tag with the values to HTML source file. Add necessary code to the applet to retrieve this parameter values. So param name, parameter name, value equal to param value. So this is the syntax. String get parameter, string name. দেখো সিম্পল একটা প্রোগ্রাম করেছি যেটা থ্রু দিয়ে আমরা প্যারামিটার পাস করছি। জাভা অ্যাপলেট স্টার, জাভা অ্যাপলেট AWT, এখানে অ্যাপলেট এক্সাম্পল নিয়েছি। স্ট্রিং s1, স্ট্রিং s2 দুটো র্যাপার ক্লাস তৈরি করছি, ইনিট করছি, গেট প্যারামিটার নেম, এজ। নেম আর এজটা আমার কাছে চাইবে। তো পেইন্টের মধ্যে আমরা নেম ইজ s1, যেটা এই লোকেশনে প্রিন্ট করে 30-50, আর এই ড্র স্ট্রিং এজ ইজ s2, যেটা এই লোকেশনে প্রিন্ট করেছে। এবার দেখো প্যারামিটারটা কিভাবে দিচ্ছি। অ্যাপলেট ক্লাস দিয়েছি হাইট উইথ। এবার এখানে প্যারাম নেম হচ্ছে নেম, এই নেমটা দিয়ে নেমটাকে এখানে গেট করবে। সে ভ্যালুটা দিচ্ছে অমিত, তার মানে কি যখনই গেট প্যারামিটার করবো এখান দিয়ে ভ্যালুটা তুলে নেবে, তার মানে কি এখানে নেম ইজ অমিত, এজ ইজ ভ্যালু 22, তো 22টা এখানে পেয়ে যাবো। তো এইভাবে আমরা অ্যাপলেট HTML কোডের আমি এখানে প্যারামিটার পাঠালে প্রোগ্রামের থ্রু দিয়ে সেটা এক্সিকিউশন হবে। তো যেখানে আমি প্যারামিটারের থ্রু দিয়ে কাজগুলো করাতে পারি। সিম্পল নেম, প্যারাম নেম, ভ্যালু, প্যারাম নেম, এজ, ভ্যালু। তো অ্যাপলেটটা আমার HTML পেজ থেকে যে ডেটাটা নেবে সেটা গিয়ে ওখানে অ্যাপলেটে গিয়ে এক্সিকিউশন হয়ে যাবে HTML কোড থেকে ভ্যালুসটা নিয়ে। দ্যাট ইজ নোন অ্যাজ প্যারামিটার পাসিং ইন অ্যাপলেট।
সো এইটাতে আমি চ্যাপ্টার 3টা কমপ্লিট করলাম। তো চ্যাপ্টার 3তে আমরা এখানে যা পেলাম সমস্ত কোয়েশ্চেন্স কভার আপ হয়ে গেল। এখান থেকে যেটা পেলাম সেটা এক্সেপশন হ্যান্ডলিং, এটার আগে অবধি যা যা ছিল প্রায়োরিটি, থ্রেডের কনসেপ্ট অ্যান্ড অ্যাপলেটের কনসেপ্টগুলো আমরা কভার আপ করলাম। তো এবার আমি চ্যাপ্টার 4 যেটা আছে সেটা ডিসকাস করবো। চ্যাপ্টার 4-এ আমি রেখেছি এক্সেপশন হ্যান্ডলিং অ্যান্ড প্যাকেজেস। তো চ্যাপ্টার 4-এ যে কোয়েশ্চেন্স গুলো এখানে ক্যারি করতে পারে সেগুলো আমি এখানে লিখেছি, দেখো স্টেপ বাই স্টেপ। What is packages, different types of packages, how to create a packages, package access modifier, exception errors, Java handling কিভাবে আমরা exception করি, check and uncheck exception, multiple catch, finally, throw versus throws, এগুলো এখানে and purpose of finalization. Finalization already বলেছি, যেটা ডিস্ট্রাক্টরের যে কাজটা সি প্লাস প্লাস করে এখানে সেটা ফাইনালাইজেশন সেই কাজটা করে, যেটা গার্বেজ কালেকশনের সময় কাজে লাগে। তো এটা তোমরা অলরেডি জানো যে ফাইনালাইজেশন কোশ্চেনের অ্যান্সারটা অলরেডি সলভ হয়ে গেছে। তো বাকি কোশ্চেন্সগুলো এখানে আমি চ্যাপ্টার 4-এ কোশ্চেন্সগুলো ডিসকাস করছি। তো প্রথমেই আসি এক্সেপশন। তো এক্সপ্লেন হাউ এক্সেপশন হ্যান্ডলিং ইজ অ্যাচিভড ইন জাভা। তো প্রথমে এক্সেপশন ইজ অ্যান ইভেন্ট হুইচ অকার্স ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম। প্রোগ্রামে যখন এক্সিকিউশন হয় তখনই এক্সেপশন অকার হতে পারে। কিভাবে অকার হয়? অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রাম যখন এক্সিকিউট করি তখন রান টাইমে এই এক্সিকিউশন হতে থাকে। রান টাইম আমরা জানি নর্মালি কম্পাইল টাইমে যেগুলো হয় সেগুলো এরার্স বলা হয়। এরার্সগুলোকে আমরা ইজিলি আইডেন্টিফাই করে সেগুলোকে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। কিন্তু যেহেতু আমরা আগে থেকে খুঁজে পাবো যে এখানে ভুল আছে, তারপর ঠিক করতে পারবো। দ্যাট ডিস্টার্ব দ্য normal flow of instructions. The java.lang.throwable class is the root class of the Java exception. So an exception is an event which occurs during the execution of the program that disrupt the normal flow of execution. The normal flow of execution disrupt ho jay. Java.lang.throwable class is the root class of the Java exception. এর মধ্যেই জাভা এক্সেপশনটা দেওয়া থাকে, যেখান থেকে এক্সেপশনটা হয় java.lang.throwable. Exception error are two subclass from the throwable subclass. তো এক্সেপশন হচ্ছে এমন একটা ইভেন্ট যেটা বেসিক্যালি রান টাইমে হতে থাকে। তো এক্সেপশন কিভাবে হয় দেখো, সেগুলো আমি পরপর স্টেপ বাই দেখাচ্ছি। এটা হচ্ছে তাহলে এক্সেপশন হ্যান্ডলিং কি করে করা হয়। তাহলে প্রথমে এক্সেপশন জানলাম যেটা রান টাইমে হয়, যেটা থ্রোয়েবল ক্লাসের মধ্যে বিলং করে, java.lang.throwable। এক্সেপশনের জন্য 5টা মেইন কিওয়ার্ড আছে। একটা ট্রাই, তো স্পেসিফাই দ্য ব্লক ওয়্যার উই শুড প্লেস অ্যান এক্সেপশন কোড, যেখানে এক্সেপশন কোডটা হতে পারে সেটা দিতে হবে। Try is either followed by catch or finally. Try followed by catch, or try followed by catch followed by finally. তো এইভাবে আমরা করতে পারি। ট্রাই দিলাম, সেখানে ক্যাচ করলো, অনেকগুলো ক্যাচ থাকতে পারে, অনেকগুলো ট্রাই, একটা ট্রাই রেসপেক্টে অনেকগুলো ক্যাচ, ট্রাই একটাই হবে, বাট ট্রাই রেসপেক্টে অনেকগুলো ক্যাচ, যদি কোনো ক্যাচ মিস করে যায় ফাইনালি একটা ব্লকই আছে, সেটা এটাকে এক্সেপশন হ্যান্ডলিং করবে। তো এখানে কি কি কিওয়ার্ড আছে সেগুলো বলতে হবে। ক্যাচ, it must preceded by try ব্লকের পরে থাকে। it cannot be used alone, একে একা কাজ করানো যায় না। it can be followed by finally, একে ফলোড করে finally it is executed whether an exception is handled or not. Throw, used to throw exceptions. Throws, used to declare exception. It specifies that there may occur an exception in the method. Next, it does not throw an exception. It always used with method signature. Throws-টা method signature এর সাথে ইউজ হয়। and throw used to throw exceptions. Throw and throws এর মধ্যে আরো ডিটেল আলোচনা করব। তো এই 5টা কিওয়ার্ড ইউজ করা হয় যেখানে মেইনলি আমরা এক্সেপশন হ্যান্ডলিংটা করতে পারি। এবার তোকে একটা এক্সাম্পল আসছে, থ্রেড একদমই পুরো ফ্ল্যাট কোয়েশ্চেন, হোয়াট ইজ এক্সেপশন হ্যান্ডলিং অ্যান্ড এক্সাম্পল। java.io.start, java.ulit.scanner, এখানে আমি করলাম ক্লাস এক্সেপশন টেস্ট। এবার এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মিন স্ট্রিং args। এবার এখানে আমি 3টে ভেরিয়েবল নিলাম এবিসি। এখানে আমি অ্যাকচুয়ালি ভাগ করতে চাইছি, যে দুটো নাম্বারকে নিয়ে ভাগ করবো। প্রথমে ট্রাই ব্লকের মধ্যে রাখুন, কারণ ভাগ করতে কি হতে পারে, ধর 4/2 আছে, ইটস ওকে 2 হবে। 8/3 2 আছে, 4 হবে। যদি সামথিং বাই 0 চলে আসে তার মানে কি এটা ইনফিনিটি হয়ে যেতে পারে। এই জন্য এখানে আমাকে ট্রাইয়ের মধ্যে রাখছি। System.out.println enter 2 numbers। স্ক্যানার এস তৈরি করলাম, এটা নিউ স্ক্যানার System.in। এবার এখান থেকে আমি এস যে স্ক্যানারটা করলো কিবোর্ড থেকে ভ্যালুগুলো নেবে, ফ্লোট ভ্যালু নিলাম দুটো এ আর বি। এবার সি ইকুয়াল টু f/b। এবার যখনই এর মান 0 দিয়ে দেবে কেউ, দিতেই পারে রান টাইম সময়, তাহলে মেশিন তো হ্যাং হয়ে যায়। সেই জন্য এখানে এক্সেপশন অ্যারাইজ করবে। যখন এক্সেপশন অ্যারাইজ করবে তখন সেই এক্সেপশন এখানে কল্ড হয়ে যাবে।
এবারে ক্যাচের কাছে চলে যাবে। এটা জাভা ইন্টারপ্রিটার নিজে এটাকে করবে, পুরোটাকে ক্যাচের কাছে যাবে। এটা অ্যারিথমেটিকের যেহেতু এক্সেপশন, তাই অ্যারিথমেটিক এক্সেপশন ক্লাসটা আছে, অ্যারিথমেটিকের এ বড় এক্সেপশন ই বড়, ই অবজেক্টটাতে এটা স্টোর হয়ে যাবে এবং সেটা ইটা প্রিন্ট করালে বলবে যে এররটা কি জন্য হয়েছে। তো এইভাবে তোমরা এক্সেপশন হ্যান্ডলিং করতে পারো। কারণ কি ট্রাইয়ের মধ্যে রাখার সুবিধে কি, যদি কোনো কারণে বিতে কেউ 0 দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে কম্পাইলার এখান থেকে গিয়ে মুভ করিয়ে দেবে এখানে গিয়ে, তারপর গিয়ে এক্সেপশন হ্যান্ডলিংটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে কি এটা এক্সেপশন যখনই অ্যারেজ করবে তখন এটা তোমার হ্যান্ডেড হয়ে যাবে প্রোগ্রামটাতে, যাতে মেশিনটা ইনফিনিট লুপে না পড়ে যায়। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ এক্সেপশন হ্যান্ডলিং উইথ এক্সাম্পল। এবার আমি আসছি যেটা ইউজার ডিফাইন্ড এক্সেপশন ইন জাভা। জাভাতে যখন আমরা এক্সেপশন তৈরি করি যেটা ইউজার ডিফাইন্ড এক্সেপশনস, so we can create our own exception class and throw the exception using throw keyword. This exception created by user are known as user-defined exceptions or customized exception or custom exception. All the exception must be child of throwable. তো এখানে দেখো কিভাবে কাজটা হচ্ছে। my class my exception extend exception যেটা আছে ইনহেরিট করবো আমরা। সো এখানে আমি কনস্ট্রাক্টর করেছি string st সুপার st, যেটা আমি যে ডেফিনেটলি সুপার যেটা কিওয়ার্ড ফাংশন সেটা এখানে ইউজ করছি, যেটা অলরেডি এসটিটাকে এখান থেকে নিয়ে নেবে। এবার আমি কি পাচ্ছি দেখো, তো পাবলিক ক্লাস এক্সাম্পল 1 যেখানে আমি ভয়েড এজ চেক করছি, ইন্ট এজ থ্রোস মাই এক্সেপশন। যখনই আমার এক্সেপশনটা চেক করবে তখন আমার এখানে গিয়ে কলড হবে এবং এটা এক্সেপশনটা রিটার্ন হবে। তো চেক এজ থ্রোস এক্সেপশন, ইফ এজ লেস দেন 18 থ্রো নিউ মাই এক্সেপশন ইনভ্যালিড টু পোর্ট। যখনই এজটা সে 18 কম দেবে তখনই এই এক্সেপশনটা ইউজার ডিফাইন যে এক্সেপশন তৈরি করছি সেটা এখানে থ্রো হয়ে যাবে। এবার যদি আমি এখানে মেন থেকে কাজটা করি, দেখো কি হচ্ছে। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং এজেস এক্সাম্পল অবজেক্ট তৈরি করলাম এবং এক্সাম্পল 1টাকে কল করলাম। এক্সাম্পল 1 এর মধ্যে এই এক্সটেন্ড যে ক্লাসটা আছে এক্সটেন্ড এক্সেপশনটা এটা কল হবে, এক্সাম্পল তৈরি হবে, তার সাথে এটা কল হবে যখনই এই চেকটা করবো আমরা এখানে মাই এক্সেপশনটাকে থ্রো করবো। তো এখানে দেখো ইজিলি জিনিসটা বোঝাচ্ছে যে এই ফাংশনটা থ্রোস হচ্ছে, যে কোনো মেথড জাভাতে সে নিজে থ্রোস করতে পারে আরেকটা এক্সেপশনকে। আর থ্রো যখন যে ন্যাচারালি কি হয় যে থ্রোসটা করছি, দেখো একটা মেথডের থ্রু দিয়ে থ্রোসটা করছি। তো এখানে অলরেডি যখন আমি ট্রায়ের মধ্যে এই চেকটাকে কল করছি 12 দিয়ে, সঙ্গে সঙ্গে এখানে গিয়ে এজটা যাচ্ছে এবং যদি লেস দেন হয় সঙ্গে সঙ্গে মাই এক্সেপশন যে বিল্ড যে এক্সেপশন আমি তৈরি করেছি সেই এক্সেপশনের ভেতর ঢুকে যাচ্ছে এবং এখানে গিয়ে এই এক্সেপশনটা কল্ড হয়, তখন বলছি ইনভ্যালিড টু পোর্ট। এবার যদি আদারওয়াইজ হয় তাহলে কোনো প্রবলেম, যদি এটা হয় তখনই হবে, আদারওয়াইজ তোমাকে কোনো এখানে কল করবে না। যদি তুমি অন্য এ দাও, চেক দাও, অন্য কিছু চেক করো 18 বেশি, তখন আর সেটা দেখাবে না ইনভ্যালিড টু পোর্ট। ক্যাচে গিয়ে এটা এক্সেপশন হবে মাই এক্সেপশন ই এক্সেপশন অকার এবং সেই মেসেজটা আমি পেয়ে যাবো। তো ক্যাচটা এখানে কেন দিলাম, কারণ এটা হচ্ছে ট্রায়ের মধ্যে যে প্রবলেমটা আছে সেটা ক্যাচটা ক্যাচ করবে, তার করসপন্ডিং মাই এক্সেপশন অবজেক্টটা কল হবে এবং সেখানে গিয়ে এখানে এই মেসেজটা আমরা পেয়ে যাবো, যে মেসেজটা চাইছে। তাহলে এখান থেকেই জাস্ট এক্সেপশন হলেই মাই এক্সেপশনে চলে যাবে, মাই এক্সেপশন থেকে সেটা আবার আমি এখানে এইটায় কল করতে চলে যাবো। তো এই যে প্রত্যেকটার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে এবং এটা আমি কি মেসেজ পাচ্ছি। তো বেসিক্যালি দিস ইজ নোন অ্যাজ ইউজার ডিফাইন্ড। এবার আসি ফাইনালি, দেখো ফাইনালিটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাস্ট, এটা ভিভিআই কোয়েশ্চেন্স। ফাইনালি ইজ ইন্টারনেট টু গ্যারেন্টি দ্য এক্সিকিউশন অফ দ্য কোড, তোমাকে গ্যারেন্টি দেবে যে তুমি কোডটা এক্সিকিউট করবেই। ফাইনালি ডিফাইন এ ব্লক অফ কোড উই ইউজ অ্যালং উইথ দ্য ট্রাই কিওয়ার্ড, ট্রাই কিওয়ার্ডের সাথে এটা আমি ব্যবহার করতে হবে আমাকে। ফাইনালি ব্লক এক্সিকিউট রিগার্ডলেস অফ whether the execution is thrown or not. Finally block can be used to put cleanup code such as closing a file or connection. Finally block is also used to print some important statement. ট্রু ট্রাই করলাম ক্যাচ এক্সেপশন অবজেক্ট 1, ক্যাচ এক্সেপশন 2 এবং এখানে ফাইনালি পাচ্ছি। তাহলে ফাইনালি ব্লক ক্যান বি ইউজ টু পুট ক্লিন আপ কোড দিতে পারি এখানে, অর ক্লোজিং এ ফাইল অর কানেকশন। ফাইনালি পুরো কাজ শেষ হয়ে গেলে ফাইনালিটা ধর এক্সিকিউট হয়ে গেল, তাহলে এখানে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল। ফাইনালি ব্লক আর অলসো ইউজ টু প্রিন্ট সাম ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। তো এখানে কিভাবে কাজটা করছি দেখো, পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেল। তাহলে ফাইনালি দিয়ে আমরা কি করলাম, এখানে আমরা কোনো মেসেজ থাকলো সেটা আমি দিয়ে দিতে পারলাম। দিস ইজ নোন অ্যাজ ফাইনালি। তো এবার আসছি নেক্সট কোয়েশ্চেনটা, যেটা আমি ক্রিয়েট এ ট্রাই ব্লক দ্যাট ইজ লাইকলি টু জেনারেট 3 types of exception, then incorporate catch block to catch and handle them properly. That is multiple catch. কোয়েশ্চেনটা আসলো মাল্টিপল ক্যাচ, এটা শর্ট নোটিসে এসে যায়।
multiple catch. A try block can be followed by one of the more catches. Each catch block must contain different exceptions. At a time, only one exception occur. At a time, only one catch block is executed. Try এর মধ্যে exceptions গুলো যেগুলো দেবো, exception 1, exception 2, exception 3, এভাবে অনেকগুলো exception আমরা multiple exception দিতে পারি। তো এখানে একটা example আছে, ক্লাস এক্সাম্পল মাল্টিপল ক্যাচ নাম দিয়েছি। পাবলিশ স্ট্যাটিক ভয়েড মেইন, এখানে আমি একটা অ্যারে তৈরি করেছি, এই xyz নিয়েছি, x এর মান 40, y মান 10, 0 রেখেছি, z ইকুয়াল x বাই y করেছি, সঙ্গে সঙ্গে এখান থেকে এক্সেপশনটা কল হবে, অ্যারিথমেটিক এক্সেপশন, এক্সেপশন এখানে চলে আসবে। আর যদি 0 না দিতাম তাহলে এটা কল হতো না। আবার ধরো আমি এখানে 10টা সাইজ দিয়েছি, অথচ 15টাকে ইউজ করতে চাইছি, তখন তার 15টার জন্য এটা ডেফিনেটলি মেসেজটা আসবে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, তখন এটা দেখাবে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। আর যদি আমি ক্যাচ দিই, নর্মাল এক্সেপশনস দিয়ে দিই, যদি এখানে নর্মাল এক্সেপশন দিই তাহলে বলবে প্যারেন্ট এক্সেপশন অকার। তো এইভাবে আমরা এক্সেপশন হ্যান্ডলিংটা এখানে ইউজ করতে পারি। তো ইউজার ডিফাইন করতে পারি, বা যেগুলো সিস্টেমে অলরেডি দেওয়া আছে সেগুলোও করতে পারি। তো এখানে দেখো ফাইনালি ব্লক যেটা আছে তার একটা আমি এক্সাম্পল আমি দিয়েছি, যেটা ওখানে ফাইনালি লিখেছিলাম। তো ফাইনালি ব্লকের এই যে ফাইনালিটা যেটা আমি বলছিলাম, সেই ফাইনালি সেই ব্লকটা আছে, সেই ব্লকটার একটা এক্সাম্পল আমি এখানে দেখিয়েছি। ধরো ওটার সাথে এখানে এক্সাম্পলটা দিয়ে দেবো, মাঝখানে একটা মাল্টিপল ক্যাচেরও কনসেপ্ট বুঝিয়ে দিলাম, এখানে ফাইনালি ব্লকটা এক্সাম্পল দিচ্ছি। দেখো ক্লাসটার নাম দিচ্ছি ফাইনালি টেস্ট এক্সাম্পল। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং ইয়ারচিএস, এখানে ইন্ট এবিসি নিয়েছি, ট্রাই করছি 30, 0 a by b। তো a by b রেজাল্ট অফ ডিভিশনস, যদি ধরো অ্যারিথমেটিক এক্সেপশনে এই নাম দিয়েছি তাহলে এখানে প্রিন্ট হয়ে যাবে মেসেজটা। তারপরে কি ফাইনালি এখানে আসবে, দিস ব্লক ইজ অলওয়েজ এক্সিকিউটেড অ্যাজ ইট ইজ ফাইনালি। তুমি এটার পরে যাই লিখো না কেন সেটা এক্সিকিউট হবেই হবে। তো ফাইনালিতে কোনো একটা মেসেজ দিলাম, যেখানে আমরা বুঝলাম যে ওটা এক্সিকিউট হবেই হবে। জেনারেলি এখানে ক্লিন আপ মেসেজ দিয়ে দিই, তো কোনো সিস্টেমটা যখন কাজ কমপ্লিট হয়ে যায় ফাইনালি ওটা ক্লোজ করে দেয় কানেকশন বা আদার থিংস গুলো। এবার আছে ডিফারেন্স বিটুইন থ্রোস অ্যান্ড থ্রোস। থ্রো অ্যান্ড থ্রোস খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এভরি টাইম কোয়েশ্চেন পেপারে আসেই আছে। তো এখানে দেখো আমি ডিফারেন্স ফরম্যাটে দিয়েছি। Throw is used to throw an exception explicitly in a code inside the any functions or block of code. Exception that explicitly in the code, explicitly called inside any functions or নিজে থেকে called হয়। Throws is used in method signature to declare an exception which must be thrown by the function while execution of the code. যখন আমাকে ফাংশনটা থ্রো করাবে তখন থ্রোস ইউজ করব, আর এক্সপ্লিসিটলি যেটা কল্ড হবে সেটা হচ্ছে আমাকে থ্রো দিয়ে। Single exceptions can be thrown by throw. Multiple exception can be thrown by throws. Throw cannot be propagate checked exception. Check exception ke propagate korte pare na. It can be used with unchecked exception. এটাকে unchecked এর সাথে ইউজ করতে হয়। Throws keyword is used to propagate check exception only. Throws দিয়ে চেক গুলো করা, যেমন কোনো একটা মেথড চেক করবে কোনো একটা এক্সেপশন হওয়ার আগে। unchecked এর ক্ষেত্রে থ্রো। We have to use throw keyword inside any method. We have to use throws keyword with any signature of the method. যেমন এক্সাম্পলও দিয়েছি, দেখো এখানে ক্লিয়ারলি বুঝতে পারো তোমরা। এখানে দেখো ইম্পোর্ট java.lang.math থ্রো এ টেস্ট এক্সাম্পল। এখানে আমি স্কোয়ার রুট বানিয়েছি, লেস দেন 0 যদি দেয় তাহলে অ্যারিথমেটিক এক্সেপশন হয়ে যাবে, কারণ যখন স্কোয়ার রুট হয় নেগেটিভের হয় না। এলস না হলে ম্যাথ স্কোয়ার ক্যালকুলেট করবে এবং সেটা প্রিন্ট করিয়ে দেবে। তো এখানে থ্রো হচ্ছে থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন, যদি এর কন্ডিশন হয় তাহলে এর ভেতরে আমি থ্রোটা করে করাতে পারি। এখানে দেখো নিউ দিয়ে, তার মানে এই নিউ এক্সেপশনটা ক্যাচ হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে তো আমি কোনো ক্যাচ দিইনি, কারণ কি ক্যাচটা এখানে আমি কল করে দিচ্ছি, এটাই ক্যাচ হয়ে যাচ্ছে এখানে গিয়ে। মানে থ্রো দিয়ে আমরা এইভাবে করতে পারি। যদি এখানে ক্যাচ ইউজ করি তাহলে থ্রো অটোমেটিক করার দরকার নেই, ক্যাচটার মধ্যে বাইরে থেকে ক্যাচ হয়ে যাবে। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং args throwable object new throw exceptions square root -16, তখন সঙ্গে সঙ্গে এখানে এই এক্সেপশনটা কল হয়ে যাবে। আর থ্রোস এর ক্ষেত্রে দেখো একদম ভালো করে এক্সাম্পল গুলো মনে রাখবে, বড় কোশ্চেন আসতে পারে। থ্রোস টেস্ট এক্সাম্পল, পাবলিক ভয়েড ক্যালকুলেশন AA B থ্রোস অ্যারিথমেটিক। এই মেথডটার মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে এই মেথডটা থ্রোস করতে পারবে, যেমন AA যদি এতে কেউ 0 দিয়ে বিতে 0 দিয়ে দেয় তাহলে এই মেথডটাই কল করে দেবে। এবার যদি আমি টেস্ট করি তখন xyz তখন ধরো এখানে আমি ভ্যালুস নিলাম, যদি কেউ কোনো কারণে y এর মান 0 দিয়ে দেয় তখন সঙ্গে সঙ্গে এই মেথডটাই ক্যালকুলেশন মেথডটাই এটাকে কল করে দেবে এবং সেটার জন্য এরর্স খেয়ে যাবে। তো এটা থেকে আমি থ্রো অ্যান্ড থ্রোস এর আইডিয়াস পেয়ে গেলাম। তো খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম সেগুলো, তোমরা আমার নোটটা এখান থেকে দেখে নাও, লিখে নাও, এবং এটা
মাস্ট কোয়েশ্চেন্স, পরীক্ষা আসবে এই কোয়েশ্চেনটা। তো এখান থেকে আমি এই কোয়েশ্চেনটা অলরেডি ডিসকাস করেছি, ইন্টারফেস এন্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটা আগের কোয়েশ্চেন নিশ্চয়ই ছিল। এবার আমরা আসবো শর্ট নোট অন অ্যাবস্ট্রাক্ট ক্লাস। Short note on abstract class. Abstract class is restricted class that cannot be used to create objects. And abstract class এটা অলরেডি ছিল, বাট আমি এটাকে ডিটেল আরো লিখেছি যদি শর্ট নোট হিসেবে আসে, এই জন্য এই কোয়েশ্চেনটা আমি আলাদা করে একবার লিখেছি। তো এখানে আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন্টারফেস যে কোয়েশ্চেন্সগুলো আসে সেই কোয়েশ্চেন্সগুলো প্যাকেজ, তারপরে কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করছি প্যাকেজ ক্রিয়েশন। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে কোয়েশ্চেন্সগুলো আমি পরপর সব ডিসকাস করলাম, চেক, এক্সেপশন, থ্রোজ, এক্সেপশন হ্যান্ডলিং, এক্সেপশনস, এরার্স, এক্সেপশনের ডিফারেন্স। এক্সেপশন বেসিক্যালি রান টাইমে হয়, এরার্স কম্পাইল টাইমে হয়, এটাই আমরা ম্যানুয়ালি ঠিক করে নিই। এক্সেপশনস তারপরে ডেডিকেটেড ট্রাই থ্রো ক্যাচে থ্রু দিয়ে হয়, এরার্স ট্রাই থ্রো ক্যাচ দরকার হয় না কম্পাইল টাইমের ইউজার। আর লজিক্যালি এরার্স হতে পারে, সিনট্যাক্স এরর হতে পারে, এক্সেপশন রান টাইমেই হয়। তো এটা অ্যানাম্বলিস, এরার্সটা হচ্ছে ইউজার্স মিস্টেক্স যেটা হতে পারে। তো এখানে দেখো আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর অ্যাবস্ট্রাক্ট মেথডস যে কোয়েশ্চেন্সগুলো এখানে আমি ডিসকাস করে নিয়েছি। তো এই চ্যাপ্টার 5-এরও কিছু কোয়েশ্চেন আমি এখানে ডিসকাস করে নিয়েছি, যেমন ধরো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস। তো এগুলো আমি এই চ্যাপ্টারের মধ্যেই আমি এগুলো ডিসকাস করে নিয়েছি। তো এই কোয়েশ্চেন্সটা এখানে আমি ফার্স্টে আসছি। তো প্রথমেই অ্যাবস্ট্রাক্ট মেথড আর যে ইন্টারফেস যে কোয়েশ্চেন্সটা আছে সেটা ডিসকাস করছি। প্রথমে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, short note on abstract class. Abstract class is a restricted class that cannot be used to create objects. An abstract class must be declared with an abstract keyword. It cannot be instantiated. It can have constructor or static methods also. If a class contains at least one abstract method, then it is compulsory to declare as abstract. Example দেখো, abstract class A, abstract class show, abstract এটা মেথড, abstract method, এটা abstract class। তার মধ্যে ভয়েড ডিসপ্লে, এটা প্রথমে নামটা দিয়ে ছেড়েছি, পরে যখন আমি এক্সটেন্ড করছি সেই শোটা এখানে আমি ডিফাইন করছি, দেখো উইদিন শো। তো মানে কি আমি কোনো একটা মেথডকে নাম দিয়ে ছেড়ে দিলাম, তার কাজটা এই মুহূর্তে মনে পড়ছে না, পরের ইনহেরিট করার সময় তার কাজটা এখানে দিলাম। তো এইভাবে আমরা কোনো নাম দিয়ে রেখে দিতে পারি, পরে কাজ করে দিতে পারি। তো ডেফিনেটলি তাকে অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, কারণ তার বডি নেই, কন্টেন্ট নেই। তো এখানে কি কন্টেন্টটা তার পাওয়া যাচ্ছে। তো এইভাবে আমরা পুরো জিনিসটা এখানে যখন অবজেক্ট তৈরি করবো, বি থেকে করবো, বি অবজেক্ট নিউ বি, অবজেক্ট ডট ডিসপ্লে কল করাবো, অবজেক্ট ডট শো আর অবজেক্ট ডট আউটপুট। যেহেতু শোটা এখানে দেখো, ডিসপ্লেটা এখান থেকে চলে আসবে, আর শো আর আউটপুটটা এর মধ্যেই আছে। তো এটা তিনটেই মেথডেই আমরা এখানে কল করতে পারবো। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এবার দেখো ইন্টারফেস। Interface in Java, most important question Java data. Interface in Java is provide by a way to achieve abstraction. Interface is defined as an abstract type to specify the behavior of the class. Interface cannot have method body, and class implement an interface and does not provide method bodies for all functions. It is used to achieve total interface. এখানে বেসিক্যালি টোটাল অ্যাবস্ট্রাকশন আমরা ফলো করি, একমাত্র ওই ইন্টারফেসের থ্রু দিয়ে পুরোটাই অ্যাবস্ট্রাকশন আমরা করতে পারি। তখন ধরো অ্যাবস্ট্রাক্ট যদি ইউজ করি তবে এর মধ্যে এটা হিডেন আছে, বাট এখানে এটা তো অ্যাবস্ট্রাক্ট নয়, ইন্টারফেসে পুরোটাই অ্যাবস্ট্রাক্ট। তো এখানে দেখো কি হচ্ছে, Java compiler and public and abstract keyword before the interface method. It adds public static final before data member. তো এটা দেখো পাবলিক পিআই 3.14, এখানে ইন্টারফেসটা এর নাম দিচ্ছি এরিয়া ভয়েড ক্যালকুলেশন। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হিসাবেও আমরা করতে পারি, যেমন পাবলিক স্ট্যাটিক ফাইনাল ফ্লোট পিআই ইকুয়াল 3.14 পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড ক্যালকুলেশন। তো এইটা আমরা এরিয়া ক্যালকুলেশন, এভাবে আমরা এটা লিখতে পারি। তো ইন্টারফেসে কম্পাইল করলে এই কম্পাইলার নিজে থেকে পাবলিক স্ট্যাটিক ফাইনালটা দিয়ে দেবে। তো আমাকে এখানে করার সময় আমি এটা লিখে দিতে পারি পাবলিক স্ট্যাটিক ফাইনাল পিআই 3.14 পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড ক্যালকুলেশনস। তো এটা কম্পাইলার নিজে থেকে এটা করে নেবে। আমাকে বেটার কি আমি যখনই করবো তখনই এটা এখানে পাবলিক স্ট্যাটিক ফাইনাল করে নেবো কোনো ভেরিয়েবলকে, আর অ্যাবস্ট্রাক্ট পাবলিক অ্যাবস্ট্রাক্ট করে নেবো, ভয়েড ক্যালকুলেশন যা আছে তাই থাকলো। এক্সাম্পল দেখো, একটা সিম্পল এক্সাম্পল নিয়েছি, ইন্টারফেস এরিয়া পাবলিক স্ট্যাটিক ফাইনাল ফ্লোট 3.14 এরিয়া বলে একটা মেথড নিয়েছি, ক্লাস এ এটা ইমপ্লিমেন্ট করছি ইন্টারফেসটাকে। ইন্টারফেস কখন এক্সটেন্ড হয় না, ইমপ্লিমেন্ট হয়। পাবলিক ভয়েড এরিয়া, এর মধ্যে এক্স ওয়াই জেড ভেরিয়েবল নিয়েছি, এক্স এটা রেখেছি, ওয়াই এটা, জেড গুণ করছে এবং এরিয়াটা প্রিন্ট করছে। এবার সিমিলারলি ক্লাস বি কে এরিয়া যদি ইমপ্লিমেন্ট করি, এখানে দেখো এই এরিয়াটাকে আমি আলাদা করে নিজের মতো করেছি, এই এরিয়াটাকে আমি আলাদা কাজ করছি। এটা হচ্ছে রেক্টেঙ্গেল এরিয়া বার করছি, এটা দেখো আমি
সার্কেল এরিয়া বার করছি, পাইটা ইউজ করেছি 3.14, যেটা এটা এরিয়াটা ক্যালকুলেট করছি। তার মানে কি ইন্টারফেসের যে এরিয়াগুলো আমি এখানে দিয়েছি সেগুলো আমি বিভিন্ন ক্লাসে নিজের মতো করে বিভিন্ন ভাবে ইউজ করতে পারি, বিভিন্ন কোড দিয়ে ইউজ করছি। দেখো এখানে বিভিন্ন কোড আছে, এখানে আলাদা এখানে আলাদা। তো ইন্টারফেসে এইটাই হচ্ছে মেন কনসেপ্ট। ক্লাস ইন্টারফেস টেস্ট, পাবলিক ভয়েড মেন স্ট্রিং এলজিস, অবজেক্টটা তৈরি করলাম ওবিজে, নিউ এ ওবিজে ডট এরিয়া কল করলাম, তখন এটা মেনলি যে অবজেক্টটা এরিয়াটা আছে এটা এর থেকে তৈরি হয়েছে সেটাকে কল করবে, আর ওবিজে ওয়ানটা যেটা বি এর থেকে তৈরি হচ্ছে তখন সেটা বি এরটা কল করবে। তো এইভাবে আমরা ইন্টারফেসের প্রোগ্রাম করতে পারছি। তো ইন্টারফেসটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর ডেফিনেটলি তোমরা ইন্টারফেসের শর্ট নোট দেখে যাও, এটা আসবেই এরকম একটা কোয়েশ্চেন। এবার আছে প্যাকেজেস। তো এই চ্যাপ্টার যেটা আছে আমার মেনলি দুটো জিনিসকে নিয়ে আমি এখানে ডিল করছি, একটা হচ্ছে এক্সেপশন আর একটা প্যাকেজেস। আদার্স যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার 5, সেখানে দেখো আমি অলরেডি অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসটা আমি বলে দিলাম। অ্যাবস্ট্রাকশন অলরেডি আমি আগের ক্লাসেও বুঝিয়েছি, অ্যাবস্ট্রাক্ট মেথড অ্যান্ড ক্লাস এটাও আগেও হয়েছে। তো বাকি বা অ্যাসোসিয়েশন অ্যাগ্রিগেশন এটা চ্যাপ্টার 5-এ রেখেছি। আর কিছু শর্ট নোট আছে সেগুলো আমি এই চ্যাপ্টার 5-এই ডিসকাস করছি। তো এইখানে কিছু বাকি ছিল যেটা হচ্ছে প্যাকেজেস, এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্যাকেজ কি বলতে বোঝো, হাউ টু ক্রিয়েট আ প্যাকেজেস, এবং প্যাকেজের অ্যাক্সেস গুলো কি কি। তো এই তিনটে কোয়েশ্চেন কিন্তু মাস্ট কোয়েশ্চেন তোমাদের জাভাতে, যে কোনো পরীক্ষার এই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্যাকেজেস, প্যাকেজ ইজ এ কালেকশন অফ ক্লাসেস, সাব ক্লাসেস, সাব প্যাকেজেস আর ইন্টারফেসেস। প্যাকেজের মধ্যে ক্লাস রাখতে পারি, প্যাকেজেস সাব প্যাকেজেস রাখতে পারি, ইন্টারফেস রাখতে পারি, সবাইকে রাখতে পারি। A package is nothing but a physical folder, structure, directory that contains a group of related classes, interfaces and sub-packages according to their functionalities. ধরো এটা জাভা একটা ক্লাস, এই জাভা প্যাকেজেস, তার মধ্যে এডাব্লিউটি একটা এক্সাম্পল দিয়েছি। এডাব্লিউটি প্যাকেজেস দু ধরনের হয়, ইউজার ডিফাইন আর সিস্টেম ডিফাইন। যদি এগুলো আগে থেকে সিস্টেম ডিফাইন থাকে, যেগুলো আমরা এডাব্লিউটি ইউজ করি সেটা সিস্টেম ডিফাইন, আর আমি যদি ক্রিয়েট করি প্যাকেজ তাহলে আমি তৈরি করতে পারি। তো এডাব্লিউটি তার মধ্যে কালার, ফন্ট, ইমেজেস সেগুলো ক্লাসগুলো আছে অলরেডি। তো এটার মধ্যে ক্লাসগুলো আছে, আমি ক্লাস রাখতে পারছি, তার মানে ফোল্ডারের মধ্যে সাব ফোল্ডার, তার মধ্যে ক্লাসগুলো। অ্যাডভান্টেজেস কি আছে, এক নম্বর হচ্ছে মেনটেনেন্স, জাভা প্যাকেজেস আর ইউজ ফর প্রপার মেনটেনেন্স। Number 2, access protections, packages provide access protection. Number 3, organize, it help organize the files within our project. Number 4, name conflict, package help to resolve the name conflict between two classes. একটা ক্লাসকে একটা প্যাকেজে রাখলাম আর একটা ক্লাসকে অন্য প্যাকেজে রাখলাম, তাহলে দুটো নাম, দুটো প্যাকেজ দুটো ইন্ডিপেন্ডেন্ট আছে। আর reusability, we can place the common folder so that everyone can check the folder and use it whatever whenever they needed. So these are the uses or advantages of packages. এবার সিনট্যাক্স কি, প্যাকেজ তৈরি করবো কি করে। প্যাক, ধরো এখানে আমি লিখছি প্যাক মাই প্যাক নেম অফ দ্য প্যাকেজেস। তো প্যাকেজেস যেটা করছি, প্যাকেজেস মাই প্যাক নেম, তো এখানে প্যাকেজেস করলেই হবে তার মাই প্যাক নেম। তো কি করে আমি এবার টাইপস অফ প্যাকেজেস গুলো বোঝাবো, দেখ। টাইপ অফ প্যাকেজেস টু টাইপস অফ প্যাকেজেস আছে, বিল্ট ইন প্যাকেজেস এন্ড ইউজার ডিফাইন্ড প্যাকেজেস। সিস্টেম আছে অলরেডি আর আমরা নিজেরা তৈরি করতে পারি। এবার আছে বিল্ট ইন প্যাকেজেস নিয়ে ডিসকাস করছি। তো দিস প্যাকেজেস আর দ্য পার্ট অফ দ্য জাভা এপিআই, যেটা অলরেডি আছে বানানো আছে। সাম অফ দ্য কমনলি ইউজ প্যাকেজেস আর java.lang, যেখানে ল্যাঙ্গুয়েজ সাপোর্টের কাজগুলো দেওয়া আছে। দিস প্যাকেজ ইজ অটোমেটিক্যালি ইম্পোর্টেড। java.io containing input output related classes, java.utility যেখানে থাকে স্ক্যানার থাকে, contains the utility related classes, java.applet, java applet ক্লাসগুলো, java.net নেটওয়ার্কের যাবতীয় রিলেটেড অপারেশনস এন্ড নেট ক্লাসেস, java.awt abstract window toolkit and user defined related classes. তো এই যে ক্লাসগুলো দেখতে পাচ্ছি আমরা সব ইনবিল্ট, java.lang, java.io, java.utility, java.applet, java.net, java.awt। এবার আমি ইউজার ডিফাইন্ড প্যাকেজ আসছি, যেটা আমি এখানে তৈরি করতে পারবো। ইউজার ডিফাইন্ড, the packages which is defined by the users is called user defined packages. It contains user defined classes and interfaces. Package statement should be the first line in the source file. এটা প্রথম নাম হতে হবে প্যাকেজ কথাটা। দেখো প্যাকেজেস, এখানে শুধু প্যাক লিখলে হবে না, প্যাকেজ কথাটা লিখতে হবে। তো এখানে প্যাকেজ মাই প্যাকেজেস নাম দিলাম, তার মানে কি এটা একটা প্যাকেজ তৈরি করতে চাইছি, যার আন্ডারে ক্লাসটা আছে, ক্লাসে তার মধ্যে মেথডটা আছে হোয়াইট শো, উইদিন শো আরেকটা রেখেছি আউটপুট, তার মানে কি এটা হচ্ছে প্যাকেজটার ফোল্ডারটা না, তার মধ্যে ক্লাসটা, তার মধ্যে মেথডগুলো এখানে তৈরি করছে। তো এটা আমি সেভ করলাম a ডট জাভা দিয়ে। তো এখানে দেখো মেন নেই, জাস্ট প্যাকেজটা তৈরি হয়ে গেল। এবার a ডট জাভা দিয়ে সেভ করলাম। এবার ইম্পোর্ট করলাম মাই প্যাকেজটাকে আমার মধ্যে এখানে। তো এখানে ক্লাস ইউজার ডিফাইন্ড টেস্ট দিলাম,
এবার মাই প্যাকেজের মধ্যে আমি জানি অলরেডি এখানে সেভ করছি এ ডট জাভা দিয়ে। তো যখন আমি এখানে অবজেক্টটা তৈরি করব তখন আমাকে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং এনার্জিস এ বলে যেটা দিয়ে সেভ করেছি সেই অবজেক্টটা দিয়ে আমাকে এ থেকে ওবিজে তৈরি করতে হবে। সঙ্গে সঙ্গে এই ক্লাস যে এটা তৈরি আছে তার থেকে অবজেক্টটা তৈরি হয়ে গেল এ। এবার আমি শোকে কল করতে পারি আউটপুট, তার মানে কি আমি আমার এখানে কোনো কোড লিখতে ইচ্ছা করছে না, আমি অলরেডি একটা জায়গায় প্যাকেজ তৈরি করে রেখে দিয়েছি, সেই প্যাকেজটা এখানে ইম্পোর্ট করে নিয়েছি, তারপর এখানে অবজেক্টটা কল করব, শুধু জানতে হবে ওই ক্লাসটার নাম কি আছে, এ ডট জাভা, যেখানে ক্লাসের নাম দিয়ে আছে সেইভাবে সেভ করবো। তো হাউ টু অ্যাক্সেস প্যাকেজ ফ্রম অ্যানাদার প্যাকেজ, যদি আরেকটা প্যাকেজ থেকে আমি অ্যাক্সেস করতে চাই কিভাবে হবে? There are three ways to access package from outside the package: using import package dot star, using import package name class name, or using finally qualified name. তিন ভাবে using fully qualified name, using fully qualified name. প্রথমটা হচ্ছে দেখো import package dot star. When you use package dot star, then all classes and package interfaces of the packages will be accessible but not sub packages. সবই অ্যাক্সেসিবল হবে বাট ওর ভিতরে সাব প্যাকেজেস গুলো অ্যাক্সেসিবল হবে না। দেখো এখানে কি করছি, প্যাকেজ মাই প্যাকেজ তৈরি করেছি, তার মধ্যে ক্লাস এ পাবলিক ভয়েড ডিসপ্লে অ্যান্ড এটা রেখেছি, তার মধ্যে সেভ করে দিলাম এ ডট জাভা। এবার দ্বিতীয় যখন প্যাকেজটা তৈরি করবো আবার প্যাকেজ মাই প্যাকেজ নিলাম, এটা সেভ করে দিচ্ছি দেখো অলরেডি। তাহলে এইটা হচ্ছে মাই প্যাকেজটা ফোল্ডারটা, তার মধ্যে একটা ক্লাস আছে এ বলে। এবার যখন সেই প্যাকেজটাকে আবার একবার লিখছি আরেকটা জায়গাতে, তখন এই প্যাকেজটা ইউজ করছি, কিন্তু এটা আমি অ্যাক্সেস করতে পারবো না, এইটাকে, এটা ক্লাস হয়ে গেছে, তার মধ্যে ডিসপ্লে বলে মেথড আছে, তো এটাকে আমি পাবো না, কিন্তু এর মধ্যে আলাদা একটা থাকবে বি বলে, তার মধ্যে আছে বি ডট বি এর মধ্যে শো আছে, তো এটা আলাদা আছে ওটা আলাদা আছে, দুটো আলাদা আলাদা সেভ হয়েছে। এবার যখন আমরা প্যাকেজটা ইম্পোর্ট করবো, ইম্পোর্ট মাই প্যাকেজ ডট স্টার, তার মানে কি এই প্যাকেজগুলোর মধ্যে যে আমরা ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো এখানে অ্যাক্সেসেবল হবে। তো যদি স্টার্ট করি তাহলে সবটা অ্যাক্সেস হবে। মাই প্যাকেজ টু, এটা যখন আমরা মাই প্যাকেজ টু করছি, তার মানে মাই প্যাকেজ টুটা কি আছে দেখো, মাই প্যাকেজ টু প্যাকেজ মাই প্যাকেজ টু এর মধ্যে আমি এটা করেছি ইম্পোর্ট মাই প্যাকেজ স্টার এবং ক্লাস এক্সাম্পল রেখেছি, তার মধ্যে মেনকে কল করেছি। তো মেন কি হচ্ছে, মেনের মধ্যে কি পাচ্ছে অবজেক্ট, যেহেতু মাই প্যাকেজ ডট স্টার করে দিয়েছি, অবজেক্ট বি থেকে অবজেক্ট তৈরি হয়েছে, বি শো কল করছে, আবার বি এ থেকে অবজেক্ট টুটা তৈরি হয়েছে যেটা ডিসপ্লেকে কল করছে, তার মানে কি ডট স্টার দিয়ে আমরা কোনো প্যাকেজকে ইম্পোর্ট করতে পারি। এবার প্যাকেজ নেম ডট ক্লাস নেম দিয়ে করতে পারি, দেখো কিভাবে। when you use package dot class name then only declared class of the package will be accessible. আমি মেনশন করে দিচ্ছি যে এটাই চাইছি আমি, প্যাকেজ মাই প্যাকেজ ক্লাস এ যেটা তৈরি করলাম, এবার যখন অ্যাক্সেস করবো প্যাকেজ মাই প্যাকেজ নেম, ইম্পোর্ট প্যাকেজ মাই প্যাকেজ নেম ওয়ান, তার মধ্যে ইম্পোর্ট মাই প্যাকেজ নেম ডট এ, তার মানে কি মাই প্যাকেজ নট নেম ডট এটাকে আমি বেসিক্যালি ইউজ করতে চাই, ডট স্টার্ট মানে সবাই চলে আসবে, তার মানে শুধু এর অবজেক্টটা তৈরি করতে পারবো। আর fully qualified name যদি করি, when we use fully qualified name then only declared class of the package will be accessible. Import keyword is not required. তো এখানে ইম্পোর্ট করতেই লাগবে না, যেমন প্যাকেজ মাই প্যাকেজ ফুলি কোয়ালিফাই করবো কি করে দেখো, ক্লাস এ এখানে লিখলাম, এবার সেভ করলাম এ দিই, তাহলে এটা প্রথমে আমি প্যাকেজটা তৈরি করছি, এবার আরেকটা প্যাকেজ প্যাকেজ মাই প্যাকেজ ওয়ান, তার মধ্যে এটা করছি। তো ক্লাসটা দিয়েছি ক্লাস এক্সাম্পল টু, মেইনটা করেছি, এখানে দেখো ফুললি কোয়ালিফাইড করছি কেন, এখানে ইম্পোর্ট করিনি, তার মানে কি আমাকে জানতে হবে মাই প্যাকেজের মধ্যে এটা আছে, তাহলে মাই প্যাকেজ ডট এ, বারবার এটাও দিতে হবে, পরে নিউ যখন অবজেক্ট তৈরি করবো মাই প্যাকেজ ডট এ, তাহলে এটা অলরেডি আমাকে জানতে হবে, কারণ ইম্পোর্ট করছি না বলে আমি পুরো লোকেশনটা জানতে হবে মাই প্যাকেজ ডট এ, এখানে অবজেক্টটা তৈরি করে মেথডটাই কল করছি। দেখো বাকিগুলোতে কি হয়েছিল, ইম্পোর্ট যেহেতু করেছি, তো ইম্পোর্ট করার জন্য পার্টিকুলার যে ইম্পোর্ট করার জন্য ডাইরেক্টলি আমি অবজেক্টটা এখানে এ দিয়ে আমি ইউজ করছি, কিন্তু এখানে কি হচ্ছে মাই প্যাকেজ এ। তো এইভাবে আমরা তিনভাবে প্যাকেজকে আমরা ক্রিয়েট করে তার ডেটাগুলো অ্যাক্সেস করতে পারি। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্যাকেজ কিভাবে ইউজার ডিফাইন্ড প্যাকেজ ক্রিয়েট করি এবং কি করে প্যাকেজের মেম্বার্সগুলোকে আমরা অ্যাক্সেস করি। তো তিনটে ভাবে আমরা অ্যাক্সেস করলাম প্যাকেজের মেম্বার্সগুলো। এবার আমরা আসছি নেক্সট কোশ্চেনে, যেটা ডেফিনেট কোশ্চেন, সেটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার বা অ্যাক্সেস স্পেসিফায়ার। এটা মোস্ট ভিভিআই কোশ্চেন, যাওয়ার যে কোনো সেমিস্টার যে কোনো ইউনিভার্সিটি কোশ্চেন পেপারে যাওয়ার এই কোশ্চেনটা আসে। তো প্যাকেজ দেখলে আমরা বিভিন্ন রকম প্যাকেজ তৈরি করলাম, সেগুলোর কিভাবে কাজ করলো সেটা দেখালাম। অ্যাক্সেস মডিফায়ার ইন জাভা হেল্প টু রেস্ট্রিক্ট দ্য স্কোপ অফ দ্য ক্লাস, কনস্ট্রাক্টর, ভেরিয়েবল, মেথড অ্যান্ড ডেটা মেম্বার্স। তো অ্যাক্সেস দিয়ে আমরা বিভিন্ন রকম স্কোপ তৈরি করতে পারি, যেরকম দেখো প্রাইভেট স্কোপ, ডিফল্ট স্কোপ, প্রোটেক্টেড অ্যান্ড পাবলিক। তো চার ধরনের স্কোপ আছে অলরেডি। তো প্রথমে ডিফল্ট,
whenever a specific access level is not defined or specified, then it is assumed as by default. যদি আমরা কিছু না মেনশন করি তাহলে এটা বাই ডিফল্ট, ইট ক্যান নট বি অ্যাক্সেস ফ্রম আউটসাইড দ্য প্যাকেজ। এবার প্রাইভেট declaration are visible within the class only and it cannot be accessed from the outside the class. ডিফল্ট হচ্ছে সেই ক্লাসের মধ্যে থাকবে, আর যদি প্রাইভেট করে দিই সে cannot be accessed from the outside of the class. Public, it is most common access level, আমরা জেনারেলি পাবলিক করি যেটা elsewhere অ্যাক্সেস করতে পারি। It can be accessed from within the class, outside the class, or within the package or outside the package. Protected, the access level of protected access pair is within the packages and outside the package through child class. Inheritance সময় যদি আমরা করি child class এর থ্রু দিয়ে অ্যাক্সেস করতে পারবো within the packages or outside the package through child class. তো এটা একটা অ্যাক্সেস ম্যাট্রিক্স আছে। কারণ প্রাইভেট কে within the class yes, within package no, outside the package no, outside the subclass inherit করতে পারে no, আর outside the package no. তো only class access করতে পারবে প্রাইভেট। ডিফল্ট within class and within packages, বাকিরা outside subclass no, outside package no. Protected within class yes, within packages yes, subclass yes but no, এই outside package। পাবলিকে সবই yes, তার মানে কি ডায়াগোনালি দেখো yes গুলো এখানে ইজিলি মনে রাখতে পারবে, বাকিগুলো এদিকে নো। এটা দুটো ডায়াগোনাল আমি ম্যাট্রিক্স পাচ্ছি এখানে, আমরা তার থ্রু দিয়ে অ্যাক্সেস ম্যাট্রিক্সটা আমরা দেখাতে পারছি। এবার আমরা নেক্সট কোয়েশ্চেন আসছি। নেক্সট কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা মাস্ট মানে একদমই আসবেই এমন একটা কোয়েশ্চেন, যে কোনো জাভাতে এই কোয়েশ্চেনটা আসেই বারবার, তো এটা ভিভিআই দিয়ে রাখলাম। তো দেখো, হোয়াট আর দ্য চেক অ্যান্ড আনচেক এক্সেপশন। চেক আর আনচেক এক্সেপশন বলতে কি বুঝি? an exception that occurs at the compile time, যে এক্সেপশনটা কম্পাইলের সময় হয়, that is check. These exceptions cannot be ignored at the time of compilation. কম্পাইলের সময় ইগনোর করা যাবে না। All fully check exceptions where all the child classes are also checked. When some of its child classes are unchecked, then it is called partially checked exception. যদি কেউ আনচেকড হয়ে যায় তাহলে তখন সেটা partially checked. তো এই ব্যাপারটা কিরকম? ধরো এখানে কিছু এক্সাম্পল আছে, সে ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, ইন্টারাপ্টেড এক্সেপশন, এই এক্সেপশন গুলো বানানো আছে, এক্সেপশন ক্লাসগুলো অলরেডি বানানো আছে, তো সেই ক্লাসগুলোকে আমরা এখানে ব্যবহার করব। ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, আইও এক্সেপশন, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, তো ইন্টারাপ্ট এক্সেপশন, এগুলো আমার মেইনলি বানানো আছে এই আনচেক এক্সাম্পলের, এখানে চেক এক্সাম্পল, চেক এক্সেপশন এক্সাম্পল। তো এখানে সিম্পল একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো ইম্পোর্ট java.io.file, এটা জাভার মধ্যে আইও, তার মধ্যে ফাইল ইউজ করব, ফাইল রিডার ইউজ করব, দুটোকে ইম্পোর্ট করে নিলাম। চেক এক্সেপশন এক্সাম্পল, এটা নাম দিলাম চেক এক্সেপশন এক্সাম্পল, এই ক্লাস্টার। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আরজিস, ফাইল এফ ইকুয়াল টু নিউ ফাইল, এই ফাইলটাকে আমি ক্রিয়েট করছি, সি এই পাথে ফাইলটা তৈরি করতে চাইছি, তার মানে এই ফাইলটা কনস্ট্রাক্টর হিসাবে নামটা নেবে এফ, এবার সেখান থেকে রিড করবে। তাহলে ফাইল রিডার কি করবে, সে রিডার অবজেক্টটার নাম দিচ্ছে এফ আর, সেই এফটাকে রিড করবে। এবার উই ক্যানট ওয়েন উই কম্পাইল দ্য এভার প্রোগ্রাম দেয়ার উইল বি এক্সেপশন। কেন এক্সেপশন হবে? ডিউ টু abcd.txt টা নেই বলে, এক্সিস্টেন্স নেই বলে। তখন কি হবে? তখন এটা ফাইল নট ফাউন্ড এক্সেপশন উইল অকার, তখন ফাইল নট ফাউন্ড এক্সেপশনটা এসে যাবে। তার মানে কি এটা চেকড হবে, যে মুভমেন্টে এক্সেপশন আসবে সেই মুভমেন্টে এটা চেকড হয়ে যাবে। দেখো রান পথে দিয়ে দিচ্ছি, কিন্তু কম্পাইল হওয়ার সময় যদি দেখে যে ওই নামটা অ্যাভেলেবেল নেই, তখন সঙ্গে সঙ্গে এরর খেয়ে যাবে। তো দ্যাট ইজ নোন অ্যাজ চেক, আগে থেকে চেক করি। তো আগে থেকে আমি তো পুরোপুরি চেক করে নিচ্ছি, তারপরে গিয়ে এটা রান হবে। তার মানে এই ধরনের এক্সেপশন যেগুলোকে চেক করে নেয়, দ্যাট ইজ নোন অ্যাজ চেক এক্সেপশন। এবার প্রোগ্রাম ক্যান বি রিটার্ন, তাহলে আমাকে এটাকে যদি আমি লিখি তাহলে দেখো কিভাবে হচ্ছে পুরো জিনিসটাকে। এবার প্রোগ্রাম ক্যান বি রিটার্ন অ্যাজ java.io.file, java.io.file reader check exception example 1. তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ট্রাই, তার মধ্যে এফআর এখানে করেছি, ট্রাইটা রেখেছি, আগেরটা আমি ট্রাইটা রাখিনি, তার মানে ওটাতে এক্সেপশন হয়ে যেত। তো যদি এখানে ট্রাইটা দিয়ে দিই তাহলে এটা দেখো কি হচ্ছে, ট্রাই দিলাম, তাহলে যদি এই জায়গায় ট্রাই দিয়ে দিই তাহলে ক্যাচ করবে, যখনই এটা না এক্সিস্ট করবে যে ফাইলটা নেই বলে, সঙ্গে সঙ্গে এখানে এক্সেপশনের কাজ চলে যাবে, প্রিন্ট হয়ে যাবে, দ্যাট ইজ চেকড হয়ে যাবে, দ্যাট ইজ নোন অ্যাজ চেক। আনচেকড কি হয় দেখো, an unchecked exception, an exception that occur at the time of executions, রানের সময় যখন এক্সিকিউট হয়ে গেছে অলরেডি,
মানে কম্পাইল হলো, ফাইলটা খুঁজে পেলো না, চেক হয়ে গেল। এবার দেখো রানের সময় কি হচ্ছে, দিস আর দ্য অলসো কল্ড রান টাইম এক্সেপশনস। The compiler generally ignore the unchecked exception during compilation and ignore করে যায় compilation এর সময় যে চেক করা নেই unchecked exceptions. These include programming bugs such as logic errors or improper use of the API. যেমন example arithmetic expression, null pointer exception, array store exceptions. কিভাবে দেখা হচ্ছে? Class checked unchecked exception example, public static void main string edges abc নিয়েছে a b b টা 0 করেছি, c equal to a by b, result of division, definitely এটা ইনফিনিটি হয়ে যাবে। তো এখানে আমি কোনো রকমের চেক করিনি যে রানের সময় গিয়ে প্রবলেম পড়ে যাবো। তো এই যে ডিফারেন্সটা, এখানে আনচেক এক্সেপশন সে অ্যারিথমেটিক এক্সেপশন হয়, সে যেটা রানির সময় কি হয়, তখন রানির সময় আমাকে এটা এখানে স্টপ করাতে হয়। আর যদি আমি নর্মালি যখন আমরা এক্সেপশন গুলো আগে থেকে প্রিভেন্ট করি কম্পাইলের সময়, দ্যাট ইজ চেক। তো এখানে এক্সাম্পল গুলো যেভাবে দেওয়া আছে সেইভাবে তোমরা এগুলো লিখে নেবে। তো এক্সাম্পল হয়ে গেল চেক আর আনচেক, প্রত্যেকটা পয়েন্ট এখানে দেওয়া আছে, তার করসপন্ডিং এক্সাম্পল দেওয়া আছে। এবার দুটো ডিফারেন্স দেখো, চেক এক্সেপশন, আনচেক এক্সেপশন। Checked, it occur at the compile time, it occur at the runtime. The compiler check for check exceptions. Compiler does not check for this type of exceptions. JVM need the exception to catch and handle. JVM does not require the exception to catch and to handle. Example, class not found exception, interrupt exception, IO exception. এগুলোর ক্ষেত্রে unchecked এর ক্ষেত্রে arithmetic exception, null pointer exception, array store exceptions. এগুলো রান করার সময় হবে, কম্পাইল আগে থেকে চেক করতে পারবে না যে এটা ডিভাইড, যতক্ষণ সে ডিভাইড করছে, ধরো এটা ডিভাইড করছে, ততক্ষণ তো বুঝবে না তো এররটা আসছে কিনা। আর এখানে দেখো ফাইলটা যখন তুলবে তখন ফাইলটা এক্সিস্ট করবে না, মানে কি কম্পাইলের সময় দিয়ে এররটা পেয়ে যাচ্ছে, এটা রানের সময় এররটা এক্সেপশনটা হচ্ছে, মানে এক্সেপশন হচ্ছে যেটা রান টাইম, দ্যাট ইজ আনচেকড। তো দিস ইজ নোন অ্যাজ চেকড এক্সেপশন আর আনচেকড এক্সেপশন। আমি লাস্ট চ্যাপ্টার যেটা চ্যাপ্টার 5 সেটা ডিসকাস করবো, তাহলেই আমার জাভার পুরো সাবজেক্টটা সমস্ত কোয়েশ্চেন ডিসকাস হয়ে যাবে। দেখো এখানে কিছু কোয়েশ্চেন আছে, অ্যাগ্রিগেশন, অ্যাসোসিয়েশন, সিরিয়ালাইজেশন, এই স্ট্রাক্ট ক্লাস, এগুলো ইন্টারফেস ডিসকাস করেছি অলরেডি। র্যাপার ক্লাস, স্ট্রিং আর স্ট্রিং বাফার, তো এই কোয়েশ্চেনগুলো, এডাব্লিউটি, ইউনিকোড, স্ট্রিং মেথড, ডায়নামিক মেথড ডিসপ্যাচ, তো এই কোয়েশ্চেনগুলো আমি ডিসকাস করছি, তাহলে আমার পুরো ওভারঅল জাভাটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমেই আসবো সেটা র্যাপার ক্লাস। তো র্যাপার ক্লাস খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, তো এটা ফার্স্টে আসছি আমরা র্যাপার ক্লাসের কনসেপ্টটাতে। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন, র্যাপার ক্লাস ইন জাভা। তো র্যাপার ক্লাস ইন জাভা ইজ এ ক্লাস হুজ অবজেক্ট র্যাপস অর কন্টেন্টস প্রিমিটিভ ডেটা টাইপস, যে প্রিমিটিভ ডেটা টাইপগুলোকে র্যাপ করে রাখে। র্যাপার ক্লাস ইন জাভা প্রোভাইড মেকানিজম টু কনভার্ট প্রিমিটিভ ইন্টু অবজেক্ট অ্যান্ড অবজেক্ট ইন্টু প্রিমিটিভ। প্রিমিটিভ থেকে অবজেক্টে কনভার্ট করতে পারে, অবজেক্ট থেকে প্রিমিটিভ কনভার্ট করতে পারে। নিড অর র্যাপার ক্লাস কি কি আছে? Convert the primitive data into objects. Java.util packages the classes handle only objects, and that is why in this case wrapper class help. কি কি wrapper class আছে? বাইটের জন্য wrapper class বাইট, বুলিয়ানের জন্য ক্যাপিটাল বুলিয়ানে, ক্যারেক্টার্স, ডাবল ফ্লোট, একটা দেখো ক্যাপিটাল, এখানে এগুলো প্রিমিটিভ ডেটা টাইপগুলো যদি খেয়াল করো তাহলে দেখো প্রিমিটিভ গুলোতে নর্মাল আছে, আর এখানে প্রথম অক্ষরটা বড়, ইন্টিজার ক্ষেত্রে ইন্ট, আর এটা ইন্টিজার হচ্ছে, এটা কিউ র্যাপার ক্লাস। লং এর LONG স্মল, এটা ইলটা বড়, শর্টের এটা ছোট, এটা হচ্ছে ক্যাপিটাল। মানে কি এগুলো হচ্ছে র্যাপার ক্লাস যারা এই প্রিমিটিভ ডেটা টাইপগুলোকে হোল্ড করতে পারে। আমরা এখান থেকে আনবক্স করতে পারি, অটো বক্স করতে পারি। The 8 classes of java.lang packages are known as wrapper class in Java. এখানে দেখো 8টা ক্লাস আছে, এই 8টা ক্লাসকে আমরা র্যাপার ক্লাস বলি। তো যে ক্লাসগুলোকে আমরা প্রোগ্রামের সময় ইউজ করতে পারি। এবার আসছি আমরা নেক্সট কোশ্চেন, যেটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোডের যে কোশ্চেনটা শর্ট নোট হিসাবে এসে গেছে অনেকবার কোশ্চেন পেপারে। ইউনিকোড হচ্ছে বেসিক্যালি ইউনিভার্সাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্যারেক্টার কোডিং that is capable of representing most of the world written languages. Most of the world written languages সবাইকে capable. Unicode is used to Unicode 16-bit characters. Advantage key? Unicode is a standard of defining relevant code by using character encoding. Character encoding is the process of assigning a number for every characters. The central objective of the Unicode is to unify different languages. Unicoding scheme is in order to avoid confusion among computer system that uses limited encoding standard.
such as ASCII, EBC, DIC. Unicode system solve the following two problems. Number one is particularly code value corresponding to different letters in various languages standard. The encoding for languages with large characters set have variable length, and some common characters are encoded as a single bytes and other required two or more bytes. So this is the short note of Unicode system. তো Unicode system অনেকটা different language এর বিভিন্ন ক্যারেক্টারের জন্য সাপোর্ট করে। তো এটা মেইনলি স্ট্যান্ডার্ড ডিফাইনিং করছি রিলেভেন্ট কোড ইউজিং ক্যারেক্টার এনকোডিং। তো এটা মেইনলি ইউনিকোডের থ্রু দিয়ে আমরা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজকে বিভিন্ন স্কিমে ইন অর্ডার টু অ্যাভয়েড কনফিউশন অফ কম্পিউটার সিস্টেম উইথ লিমিটেড এনকোডিং স্ট্যান্ডার্ড। ইউনিকোড সিস্টেম সলভ মেইন প্রবলেমস হচ্ছে different letters in various language standard and encoding for languages. তো এখান থেকে আমরা ইউনিকোডটা সম্বন্ধে জানতে পারলাম। এবার যেটা আমি ডিসকাস করবো সেটা হচ্ছে কিছু কোশ্চেন যেরকম আছে এখানে আরো কিছু কোশ্চেন এটা এখানে ডিসকাস করে নিই। সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন যে কোশ্চেনটা আছে, অ্যাগ্রিগেশন অ্যাসোসিয়েশন, এটা আদার্স এর মধ্যে আছে। আনবক্সিং এটা আমি অলরেডি ডিসকাস করেছি। তো এই কোশ্চেনটাও আমি এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে আছে। সেটা হচ্ছে এই কোশ্চেনটা, এটা অ্যাসোসিয়েশন কম্পোজিশন অ্যাগ্রিগেশন ইন জাভা। জাভাতে আমরা অ্যাসোসিয়েশন কম্পোজিশন অ্যাগ্রিগেশন বলতে কি বুঝি? Association is a relation between two separate classes which establishes through their objects. Association is not has a relationship or weakest relationship among all. Association can be one to one, one to many, many to one, and many to one. এগুলো আমি অলরেডি ডিসকাস করছি অ্যাসোসিয়েশন। তাহলে এটা হ্যাজ এ রিলেশনশিপ, যেমন একটা ক্লাস একটা আরেকটা অবজেক্টের সাথে কিভাবে কানেক্টেড আছে, ওয়ান টু ওয়ান, or one to many, many to many, or many to one. Composition is belong to the type of relationship in which one object is logically related to other object. একটা অবজেক্ট অন্য অবজেক্টের সাথে লজিক্যালি রিলেটেড, ইট ইজ রেফার্ড টু অ্যাজ হ্যাজ এ রিলেশনশিপ। কম্পোজিশন ইজ এ স্ট্রং টাইপ অফ অ্যাসোসিয়েশন। তো এটা মেনলি রিলেশনশিপ যেখানে অবজেক্টটা লজিক্যালি রিলেটেড। An association is said to be composition if object own another object. Another object cannot exist with the owner object. Cannot exist with the owner object. For example, human having a heart. Human object contains the heart, but heart cannot exist without human. কেবল সাথে স্ট্রংলি কানেক্টেড আছে, স্ট্রংলি অ্যাসোসিয়েশন, যেটাকে কম্পোজিশন বলি আমরা। খুবই সিম্পল এক্সাম্পল এটা, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। হিউম্যান হ্যাভিং এ হার্ট, human object contain heart, but heart cannot exist without human. Aggregations, an association is said to be aggregation if both objects exist independently. The aggregation in Java is a form of has a relationship between two classes, a team object and the player object. Team contains multiple players, but a player can exist without a team. তো টিমের মধ্যে অনেকটা প্লেয়ার থাকে, বাট প্লেয়াররা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে। তো দ্যাট ইজ নোন অ্যাজ এগ্রিগেশনস। তো এবার আমরা আসছি যে অ্যাপলেটে। দেখো যে অ্যাপলেটের কাজ যখন করবে তখন একটা আমি এখানে প্রোগ্রাম করে দেখিয়েছি যে অ্যাপলেট কিভাবে তোমরা কাজ করবে। তো যা ইম্পোর্ট জাভা ডট অ্যাপলেট ডট স্টার। তো এখানে সুইং যে কনসেপ্ট আছে সেটা থ্রু দিয়ে এখানে যে অ্যাপলেটটা ইউজ করবে। তো অ্যাপলেটের পরে এই যে অ্যাপলেট ভার্সনটা এখন বেশি পপুলার, যা ইম্পোর্ট জাভা ডট অ্যাপলেট ডট স্টার, জাভা এক্স ডট সুইং, জাভা এক্সটেন্ডেড, জাভা ডট awt ডট ইভেন্ট ডট স্টার। তো এখানে পাবলিক ক্লাস ইভেন্ট অ্যাপলেট, ইভেন্ট যে অ্যাপলেট নাম দিয়েছি, এক্সটেন্ড যে অ্যাপলেট, ইমপ্লিমেন্ট অ্যাকশন লিসেনার, যেটা আমি ক্লিক করবো, মাউস বাটন ক্লিক করবো, যে বাটন বি, যে টেক্সট ফিল্ড টিএফ। তো পাবলিক ভয়েড ইনিট এর মধ্যে টিএফ ইকুয়াল নিউ যে টেক্সট ফিল্ড, টিএফ ডট সেট বাউন্ড 30 40 150 20। এখানে আমি বাউন্ড করলাম যে এর মধ্যে থাকবে টেক্সট ফিল্ডটা। বাটনটা এখানে তৈরি করলাম নিউ বাটন, তার মধ্যে ক্লিক লেখা থাকবে এবং সে তার এরিয়াটা সেট করলাম, কোঅর্ডিনেট এরিয়াটা সেট করলাম। মানে প্রথম কোঅর্ডিনেট এরিয়া, তারপর হাইট আর উইথটা, এখান থেকে স্টার্ট করলো, তারপর হাইট আর উইথ, তাহলে এর বাটনের মধ্যে ক্লিক লেখা থাকবে। তো এরপর অ্যাড বাটন করলাম, আর এটা টেক্সট ফিল্ডটা অলরেডি অ্যাড করলাম, বাটনটা টেক্সট ফিল্ডটা। অ্যাকশন লিসেনার দিস, সেট লেআউট নাল ইনিশিয়ালি। তো অ্যাকশন পাবলিক ভয়েড অ্যাকশন পারফর্ম, অ্যাকশন ইভেন্ট ই। এবার এর মধ্যে হ্যালো দিলাম, টেক্সট ফিল্ড হ্যালো। যখনই ক্লিক করবে বাটনটা হ্যালো দেওয়া থাকবে, বাটনটার মধ্যে হ্যালো কথাটা থাকবে। সেই হ্যালো কথাটা কোথায় থাকবে? টেক্সটের মধ্যে। বাটনটা ক্লিক করলে এখানে হ্যালো চলে আসবে, বাটনে ক্লিক না করলে কিছু দেখাবে না।
তো এটা HTML যেরকম করি অ্যাপ্লেট কোড, এই ক্লাসটাকে কল করেছি উইদার হাইড, শুধু জাস্ট এখান থেকে এটা কলড হয়ে যাবে। এখানে গিয়ে এই কোডটা অ্যাক্টিভেটেড হবে প্রথমে যে বাটন, নর্মাল বাটন নয়, যে বাটন, যেহেতু সুইং ইউজ করছি, যে টেক্সট ফিল্ড। তো এখানে ইনিশিয়ালি যেরকম করে আমরা বাটন নিউ ক্রিয়েট করি, তার এরিয়া সেট করি, বাটনের টেক্সট ফিল্ড এরিয়া সেট করলাম। এবার অ্যাড করার আগে বাটনটা আগে অ্যাড করলাম, তারপর টেক্সট ফিল্ড। আগে যদি টেক্সট ফিল্ড অ্যাড করে দিতে তারপর বাটনটা করতে, তাহলে বাটনটা নিচে থাকতো, টেক্সট ফিল্ডটা উপরে থাকতো। এবার অ্যাকশন লিসেনার কাজ হচ্ছে এখানে কি, যে যখনই অ্যাকশন হবে তার করসপন্ডিং ইভেন্টটা পারফর্ম হয়ে যাবে, যেমন অ্যাকশন পারফর্ম, তার ইভেন্টের যে ক্লাসটা আছে যে ইভেন্টের অবজেক্ট সেটা কল হয়ে যাবে, সেখান থেকে এখানে হ্যালো দেখাবে। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ যে অ্যাপলেট। তো এখান থেকে তোমরা অ্যাপলেটটাও যে যেটা সুইং ভার্সন সেটাও জানতে পারো। ফাইনালি আমি চ্যাপ্টার 5টা ডিসকাস করলাম। তো আর তোমাদের যে কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করলাম সেটাতে তোমাদের সমস্ত জাভা কভার আপ হয়ে যাবে ওভারঅল। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ। আমি রিমেনিং কিছু প্রোগ্রামস আছে, সেই প্রোগ্রামসগুলো ডিসকাস করছি জাভাতে। যেরকম দেখো, রাইট এ প্রোগ্রাম, জাভা প্রোগ্রাম টু চেক এ নাম্বার ইজ আর্মস্ট্রং অর নট। একটা নাম্বারকে আর্মস্ট্রং কি করে প্রুভ করো, এটা প্রিভিয়াস ইয়ারে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রচুরবার কোয়েশ্চেনটা এসছে। তো এটা ভিভিআই কোয়েশ্চেনের মধ্যে এটা পড়ে। তো দিস ইজ ভিভিআই কোয়েশ্চেন্স। তো ইম্পোর্ট java.io.stir, ইম্পোর্ট java.eviler-scanner, ইম্পোর্ট java.lang.math। তো ম্যাথমেটিক্সের জন্য ম্যাথের প্যাকেজটা এখানে আমি ইম্পোর্ট করলাম। পাবলিক ক্লাস আর্মস্ট্রং টেস্ট নাম দিয়েছি এই ক্লাসটার। নেক্সট ভয়েড ক্যালকুলেশন, এর মধ্যে আমরা ভয়েড ক্যালকুলেশন করছি। প্রথমে আমি আগে নাম্বারটা নিয়ে নিলাম স্ক্যানার ক্লাস ইউজ করে, যেহেতু স্ক্যানারটাকে আমি প্যাকেজ নিয়ে এসেছি, স্ক্যানারের অবজেক্টের নাম দিলাম SC। নিউ স্ক্যানার System.in বলতে কিবোর্ডকে বোঝায়। সেটা নিয়ে আসার পর এবার মেসেজ দিলাম ইন্টার এনি নাম্বারস। সেই নাম্বারটা ইন্টিজার নাম্বার, যেহেতু SC ডট নেক্সট ইন্ট এই মেথডটাকে কল করলাম, তাহলে এন এর মধ্যে ইন্টিজার ভ্যালুটা স্টোর হয়ে গেল। এবার আমি সেটাকে ব্যাকআপ হিসাবে এখানে এম এর মধ্যে তুলে রাখলাম, কারণ কি এই নাম্বারটাকে আগে জানতে হবে যে কত বিটের নাম্বার, সেই জন্য আগে এটাকে তুলে রাখলাম এনটাকে এম এর মধ্যে। এবার এম এর মধ্যে তাহলে অরিজিনাল ধরো 153 দিয়েছে, সেই 153টা এম এর মধ্যেও কপি হয়ে গেল। এবার 153 নট ইকুয়াল 0, 10 দিয়ে ভাগ করবে, যতবার ভাগ হবে মানে যতক্ষণ অব্দি 0 না হচ্ছে ভাগ হতে থাকবে, 0 হলে বেরিয়ে যাবে। তার মধ্যে কাউন্টে ইনিশিয়ালি 0 আছে, তো এটা ঘুরতে ঘুরতে কাউন্টার মান একবার 0 হলে 1 হবে, তাহলে যখন ভাগ হয়ে 15 হবে, 15 নট ইকুয়াল 0 তখন কাউন্ট 2 হয়ে যাবে, 1 নট ইকুয়াল 0 কাউন্ট 3 হবে, তারপর 0 হয়ে যাবে তখন এখান থেকে বেরিয়ে যাবে। তো এখানে আমি তাহলে নাম্বার অফ বিটটা পেয়ে যাচ্ছি, নাম্বার অফ ডিজিটটা পেয়ে যাচ্ছি কাউন্টের মধ্যে। তাহলে কাউন্ট হচ্ছে কত বিটের সেই নাম্বারটাকে এখানে স্টোর করছে। আমরা জানি আর্মস্ট্রং নাম্বার সেই নাম্বারটা, ধরো একটা নাম্বার দিয়েছে 1 2 3 7, 4 বিটের নাম্বার, তাহলে 1 এর 4, 2 এর 4, 3 এর 4 অ্যান্ড 7 এর 4 যদি করে অরিজিনাল নাম্বারটা ফিরে আসে, দ্যাট ইজ গোয়িং টু বি দ্য আর্মস্ট্রং নাম্বার। তো এখানে আমি প্রথমে বিটটা পেয়ে গেলাম। এবার দেখো এমটাকে নিয়ে কাজ করবো, আমাকে প্রত্যেকটা বিটকে কেটে নিতে হবে, তার জন্য পিতে আবার তুলে রাখলাম। তার মানে কি এখন এনটা 0 হয়ে গেছে। এবার তাহলে পি এর মধ্যে ধরো এই 153 নিচে তুলে রাখলাম। এবার প্রথমেই এটাকে 10 দিয়ে ভাগ করলো, তাহলে 3 পেলো রিমাইন্ডার, আর এর মধ্যে 3 পেলো। এবার এই 3টাকে পাওয়ার করছি, দেখো ম্যাথ ডট পাও, এখানে যে পাও ইম্পোর্ট করেছিলাম সেই ম্যাথ ডট পাও, আর কাউন্টটা 3 জানি, তাহলে 3 টু দি পাওয়ার 3 পেলাম। এটা সামটা ইনিশিয়ালি 0 করা আছে, সামটার সাথে যোগ হয়ে গেল, তাহলে 0 প্লাস 3 এর কিউব, অ্যাকচুয়ালি 27 আমি পেয়ে গেলাম। তারপরে এমটাকে আমি 10 দিয়ে ভাগ করলাম, তাহলে 10 দিয়ে ভাগ করলে এটা হয়ে যায় 15 হয়ে যায়, 15 নট ইকুয়াল টু 0। এটাকে আবার রিমাইন্ডার পেলাম 5 পেলাম, 5টাকে আমি যদি পাওয়ার করি তাহলে 27 আগের সাম ছিল, 5 এর কিউব মিন হচ্ছে এটা 27 প্লাস 125 হয়ে গেল। এটা নতুন সাম হয়ে গেল, এটা হয়ে গেল 152। এবার এটা এমটার মধ্যে এটাকে আবার 10 দিয়ে ভাগ করলাম, তাহলে 10 দিয়ে ভাগ করলে 1 হয়ে গেল, কারণ 15কে 10 দিয়ে ভাগ করলে 1 থাকে, 1 নট ইকুয়াল টু 0। এবার রিমাইন্ডার একই পেলাম, সামটা অলরেডি 152 ছিল, আর পাও করলে 1 এর কিউব করলে একই আসে, তাহলে 153 ফিরে এলো। মানে যে সংখ্যাটা আবার ফিরে আসবে সেটাই হচ্ছে আর্মস্ট্রং নাম্বার হবে। তো এবার পিতে যে নাম্বারটা রেখেছি আর যেটা আমি এখানে সাম করে পেলাম সেটা যদি সেম হয় তাহলে আর্মস্ট্রং, আর যদি নট সেম তাহলে নট আর্মস্ট্রং। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, জাভা দিয়ে আমি এটা বানালাম। দেখো এখানে আমি কোনো ক্লাস তৈরি করিনি, একটা জাভার মধ্যেই এটা তৈরি করেছি, মেনের মধ্যেই পুরো কাজটা করেছি। তো তোমরা এখান থেকে হ্যাঁ মেনটা কল করে করতে পারো, যেরকম আমি এখানে ক্লাসটা করার পর মেনটাও ডেফিনেটলি কল করেছি। এখানে এই দেখো মেনটা কল করেছি, এখানে পাবলিক ক্লাস আর্মস্ট্রং মেন, এখানে এটার নামই অ্যাকচুয়ালি জাভাটার নাম হবে আর্মস্ট্রং ডট জাভা। ওটা এখানে আমি ক্লাসটাকে কল করব আর্মস্ট্রং মেইন ডট জাভা। তো
তো এটাকে কল করলে এই মেইনটার মধ্যে ঢুকবে জেভিএম, তারপর আমস্ট্রং টেস্ট বলে যে ক্লাসটা উপরে তৈরি করলাম সেখান থেকে এটি বলে অবজেক্ট তৈরি করলাম, সেই এটির ক্যালকুলেশনটাকে কল করলে সঙ্গে সঙ্গে এই ক্যালকুলেশন পার্টটা তোমার কাছে নাম্বারটা নেবে, নিয়ে চেক করে বলে দেবে আমস্ট্রং কি আমস্ট্রং না। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট প্রোগ্রাম যেটা জাভাতে আসতেই পারে। আমস্ট্রং অফ এ নাম্বার, চেক whether a number is Armstrong or not. নেক্সট প্রোগ্রাম দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, রাইট এ প্রোগ্রাম ইন জাভা টু ইনপুট এ নাম্বার অ্যান্ড চেক whether it is perfect or not. এটা নাম্বারকে পারফেক্ট আছে কি নেই সেটা প্রুভ করে। পারফেক্ট নাম্বার কি করে বুঝবে? তাহলে 28কে কারা কারা ডিভিশন করতে পারে? 28কে 1 দিয়ে ডিভিশন করা যাবে, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 14 দিয়ে যাবে। তো এই যে ডিভিশন ফ্যাক্টরস গুলো আছে এগুলো যদি সাম করি আমি, তাহলে সেই যদি সাম করে 28 আসে তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু পারফেক্ট নাম্বার। এবার এইখানে কিভাবে সেটা হবে দেখো, 1 কে যদি 1 প্লাস 2 3 3 প্লাস 4 7 7 প্লাস 14 14 প্লাস 14 18 28, তাহলে দেখো প্রত্যেকটা ফ্যাক্টর যদি আমি যোগ করি তাহলে সেই নাম্বারটাই ফিরে আসছে। তাহলে ইম্পোর্ট java.io.store, ইম্পোর্ট java.util.scanner, পাবলিক ক্লাস পারফেক্ট নাম্বার টেস্ট, ক্লাসটার নাম দিয়েছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং args। এখানে আমি কি করেছি দেখো, প্রথমে নাম্বারটা স্ক্যানার দিয়ে নিয়েছি, স্ক্যানার এসসি করে অবজেক্ট দিয়ে নিয়ে প্রথমে মেসেজ দিয়েছি, তারপর নাম্বারটাকে লং নাম্বার নিয়েছি, যেহেতু লং ইন্টিজার নাম্বার নেবো, বেশি বড় নাম্বার নিতে পারে তো এটা নিয়েছি। এবার কি করেছি, যদি i লেস দ্যান ইকুয়াল টু n/2 হয়, তাহলে আমি প্রথমে নিয়েছিলাম 28, তাহলে আইটা ইনিশিয়ালি কত আছে 1 লেস দ্যান ইকুয়াল টু 28/2 মিন হচ্ছে 14 লেস দ্যান ইকুয়াল টু, তাহলে 14 হয়ে গেল। এবার এন কে আমি যতক্ষণ অবধি এটা লেস দ্যান ইকুয়াল টু থাকবে 1 অবধি চলবে, 1 এর কম হয়ে গেলে ব্রেক হয়ে যাবে। এবার এন কে দেখলো আই দিয়ে ভাগ করা যাবে কি, 1 প্রথমে ছিল, 1 কে দেখলো যে আই দিয়ে ভাগ করা যাবে, প্রথমে 1 আছে 1 দিয়ে ভাগ করা যাবে, তাহলে আইটা যোগ হয়ে গেল 1, সামটা 0 এর সাথে 1। এবার আইটা বেড়ে 2 হলো। এবার এখানে কত হয়েছে, এখানে ফিক্স আছে যেটা 28/2 মানে এই 14 লেস দ্যান ইকুয়াল টু 14, এটা তো এখানে কমছে না, ওটা তো লেস দ্যান ইকুয়াল টু 14 অবধি থাকছে। তারপরে আইটা বেড়ে 2 হলো, যখনই 2 হলো তোমার দেখো এবার হচ্ছে 2 কে 14 কে 2 দিয়ে ভাগ করে দেখলো, 28 কে 2 দিয়ে ভাগ করে দেখলো, তো দেখলো যে এটা 0 হয়ে গেছে, তাহলে ওটা যোগ হয়ে গেলো 2টা। এবার আইটা বেড়ে 3 হলো, 3 তে 28 কে 3 দিয়ে ভাগ করলো, ভাগ হলো না, 28 কে 4 দিয়ে ভাগ করলো, ভাগ করা গেল, সাম হয়ে গেল, 28 কে 5 দিয়ে হলো না, 6 দিয়ে হলো না, 7 দিয়ে হলো, 14 দিয়ে হলো। আলটিমেটলি সবকটা এখানে যেগুলো যেগুলো ভাগ হবে সেগুলো তার নাম্বারটা পেয়ে গেলাম। তো অরিজিনাল নাম্বারটা যেটা পেয়েছি আমি সামের সাথে, যেহেতু আমার এখানে এনটা যেটা অরিজিনাল নাম্বার এই এনই থাকছে, এখানে n/2 মানে জাস্ট নাম্বারটা কিন্তু কমছে না, এখানে জাস্ট আমি n/2 তে 14 অবধি লুপটা ঘোরাচ্ছি, এন অরিজিনালি এনই আছে। এন এর সাথে যদি সামটা ম্যাচ করে যায়, তাহলে যেমন সাম করলে 28 এসে যাচ্ছে, এটা হলো পারফেক্ট নাম্বার, না হলে নট পারফেক্ট নাম্বার। তো এটা খুবই ইম্পর্টেন্ট প্রোগ্রাম হিসাবে পরীক্ষায় কোশ্চেন পেপারে আসতেই পারে। নেক্সট প্রোগ্রাম একটা ফিবোনাচি সিরিজ জেনারেট করতে বলছে। তো দেখো ইজি প্রোগ্রামটা java.io.store, import java.util.scanner, class Fibonacci series display, public static void main string args, int n a equal to -1 minus b equal to 1, তার মানে এটা আমি -1 রেখেছি, b টা 1 রেখেছি, যাতে আমি যোগ করলে 0টা আসতে পারি। c তে এখানে কিছু রাখিনি, লুপটা করেছি 1 থেকে n অবধি, প্রথমে যোগ করে দিয়েছি, তাহলে -1 প্লাস 1 মানে যোগ করলে 0 হয়ে যাবে, 0টা প্রিন্ট করেছি। এবার সোয়াপ করছি, এটা b তে বিটা c তে, তার মানে যখনই 0 হয়ে গেল সিটা, তার মানে এখন এটা a হয়ে গেল, এটা b হয়ে গেল। এবার পরে বেলা 0 + 1 এ যোগ করতে থাকবে, এবার করতে 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 পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং আমি আউটপুটটা পেয়ে যাবো। সো দিস দ্য ফিবোনাচি সিরিজ, যেখানে আমরা একটা নাম্বারকে ফিবোনাচি সিরিজ হিসাবে যেরকম আমরা জানি 0 1 0 আর 1 এ যোগ করলে 1 1 1 এ যোগ করলে 2 1 2 তে যোগ করলে 3, এন হচ্ছে যতগুলো নাম্বার তোমাকে বলে দেবে, ধরো 5 বলছে তাহলে 5 বার অবধি যাবে। প্রত্যেকবারই আগে -1 রাখছি 1, তারপর যোগ করে এটা পাচ্ছি, তারপরে বেলায় এইটা সরে গিয়ে এটা পাচ্ছি, আবার এটা সরে গিয়ে এটা পাচ্ছি, এটা সরে গিয়ে এটা পাচ্ছি, এটা সরে গিয়ে, এইভাবে প্রত্যেকটা নাম্বার আমি এখানে ক্যালকুলেট করে পেয়ে যাচ্ছি। দিস ইজ দ্য ফিবোনাচি সিরিজ। তো একটা প্যাটার্ন ডিসপ্লে প্রোগ্রাম, খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। দেখো এই প্রোগ্রামটা প্রচুরবার এসছে কোশ্চেন পেপারে। 1 2 3 4 5 6 7 8 9 এটা একদম পরপর এটা প্যাটার্নটা ডিসপ্লে হচ্ছে। তো একইভাবে ইম্পোর্ট java.io.store, ইম্পোর্ট java.util.scanner, ট্রায়াঙ্গেল ডিসপ্লে, এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং args আমি করেছি। এবং নাম্বারটা প্রথমে স্ক্যান করে নিয়েছি, তারপর নাম্বারটা ইউজারের কাছ থেকে নিতে বলছি, স্ক্যান করার জন্য স্ক্যান করে ইন্টিজারে কনভার্ট করেছি এর মধ্যে। এবার ইন্ট এখন ইন্টিজার হয়ে গেছে, নেক্সট ইন্ট করে লুপটা ঘোরাচ্ছি, যেটা 1 থেকে n অবধি ঘুরবে। আর এটা i এর মান 1 হলে 1 একবারের জন্য একবারে ঘুরবে, দুবারের জন্য দুবার। এখানে দেখো কাউন্ট বলে একটা ভেরিয়েবল নিয়েছি, এটা ইনিশিয়াল 1, প্রথমে কাউন্টটাকে প্রিন্ট করে দিচ্ছি, তারপর একটা স্পেস প্রিন্ট হবে। প্রথমে একবার ঘোরার জন্য কাউন্টটা 1 হলো, তারপরে 2টা হয়ে গেল, দ্বিতীয়বার দুবার ঘুরবে 2 আর 3,
তারপর বলে এটার জন্য 3 এর জন্য 3 বার ঘুরবে, 4 5 6। আর যখনই এটা বেরিয়ে যাচ্ছে তখন একটা অ্যাডভান্স করে রাখছে, তারপরে বেলায় 7 8 9 10 এভাবে ডিসপ্লে হচ্ছে। তোমরা এই প্রোগ্রামগুলো রান করে দেখতে পারো। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রোগ্রাম, যেগুলো বারবার কোশ্চেন পেপারে এসছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্ট্রিং আর স্ট্রিং বাফারের মধ্যে ডিফারেন্স। স্ট্রিং ক্লাস ইজ ইমিউটেবল, যেটা চেঞ্জ করা আপডেটেবল করা যাবে না। এটা স্ট্রিং বাফার হচ্ছে মিউটেবল, আমি চেঞ্জ করতে পারবো। The length of the string class is static. The length of this modified can be modified whatever required. It is dynamic. String is slow and consume more memory when we concatenate to many string, because every time it creates new instance. String buffer is fast and consume less memory when we concatenate the string. String class use the string constant pool. String buffer uses heap memory. It is less efficient. It is more efficient in nature to compare to string. Syntax কি string variable equal to string variable equal to new string. তো এখানে string variable equal to new string buffer, মানে এখানে অ্যাকচুয়ালি string bufferটা দিয়ে দেবো, এটা ক্লাস, যে ক্লাসটা আমি নিউ করে এটা ক্রিয়েট করতে পারি, ব্যাকেটে আমি স্ট্রিংটা পাঠাচ্ছি। তো এখানেও সেম ভাবেই এখানে দেখো স্ট্রিং ভেরিয়েবল করে স্ট্রিং অ্যাসাইন করতে পারি, অথবা স্ট্রিং ভেরিয়েবল নিউ স্ট্রিং করে আমি স্ট্রিংকে অ্যাসাইন করতে পারি। তো এটা স্ট্রিং বাফার ক্লাস, এটা স্ট্রিং ক্লাস। Write a program to concatenate two string using string buffer. String buffer use করে দেখো concatenate করছি জাভাটা অ্যাডাস্টার। string buffer এক্সাম্পল নাম দিয়েছি ক্লাস্টার, দুটো স্ট্রিং কে নিয়েছি, string buffer s1 হ্যালো নিয়েছি, string buffer s2 s ওয়ার্ল্ড নিয়েছি। এবার string buffer s যেখানে অ্যাপেন্ড করব, তাহলে s1 ডট অ্যাপেন্ড s2। অ্যাপেন্ড একটা মেথড যেটা s1 থেকে s1 এর সাথে s2 অ্যাড হয়ে যাবে, এবং যখনই অ্যাপেন্ড হয়ে যাবে এবার আমি এটা ডিসপ্লে করে দেবো, যেটা s এর মধ্যে অলরেডি এখানে বাফারে যে s স্ট্রিং বাফার ক্লাসের মধ্যে স্টোর আছে সেটাকে আমি এবার স্ট্রিং এ কনভার্ট করব। তার জন্য এটা s ডট টু স্ট্রিং, মানে যেটা ক্লাসের মধ্যে আছে সেটাকে আমি আনবক্সিং করে দেবো, প্রিমিটিভে নিয়ে আসবো। তো এখান থেকে আমি আবার এটা স্ট্রিং এ কনভার্ট করলাম। স্ট্রিং প্রিমিটিভ ডেটা টাইপ, এটা র্যাপার ক্লাস ইউজ করছি, যেখান থেকে অলরেডি আমরা স্ট্রিং এ আবার কনভার্ট করছি। তো এই নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা বলছে ইউজ অফ ইন্টিজার অ্যান্ড ইন্টিজার কিওয়ার্ড। ইন্টিজার ইজ এ প্রিমিটিভ ডেটা টাইপ, ইট ক্যান অনলি স্টোর ভ্যালুজ উইদিন ইট। আর ইন্টিজার হচ্ছে র্যাপার ক্লাস, ইট গিভস মোর ফ্লেক্সিবল ইন স্টোরিং, কনভার্টিং অ্যান্ড ম্যানিপুলেটিং এনি ডেটা। তো দেখো এখানে আমি ইন্টিজার ইন 50 রাখছি, এটা হচ্ছে ইন্টিজার রাখছি, এটা বেসিক্যালি র্যাপার ক্লাস, আর ইট নর্মালি ইন্টিজার প্রিমিটিভ ডেটা টাইপ। ডিফারেন্স বিটুইন ক্লাস অ্যান্ড পাথ, ক্লাস পাথ, তো এই কোশ্চেনটাও আমি ডিসকাস করে নিচ্ছি। Path is an environment variable which is used by operating system to find executable. Class path is an environment variable which is used by Java compiler to find the path of classes. Refers to operating system, refer to development environment. The path variable we must place /bin folder. In class path we must place /library/jar file or directory path in which .java file is available. Path environment variable, once set, its value cannot be overridden via Java setting. Class path environment can be overridden by using command line cp or class path. এটা path set path এটা তোমার এটা পার্সেন্টেজ পাথ পার্সেন্টেজ সি প্রোগ্রাম ফাইল এটা দিলাম। ক্লাস পাথের ক্ষেত্রেও সেট আমরা ক্লাস পাথ এটা পার্সেন্টেজ ক্লাস পাথ, আবার লোকেশনটা দিলাম, এই লোকেশনটা আলাদা, এই লোকেশনটা আলাদা। তো দুটো আলাদা আলাদা ধরনের কনসেপ্ট, যার থ্রু দিয়ে আমরা এটা বুঝতে পারছি। এবার যে কোশ্চেনটা আমি ডিসকাস করবো সেটা হচ্ছে এডাব্লিউটি। জাভা এডাব্লিউটি থেকে একটা শর্ট নোট এসে যেতে পারে, এডাব্লিউটি অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুলকিট, যেটা আমরা জাভাতে গ্রাফিক্যাল কম্পোনেন্টস বানানোর জন্য ইউজ করি। দেখো এখানে কম্পোনেন্টস হচ্ছে অবজেক্ট, এই হায়ারার্কিতে দেখো এখানে যে অবজেক্ট এটা তৈরি হবে কম্পোনেন্ট গুলো কি হতে পারে, বাটন, লেভেল, টেক্সট বক্স, চয়েস, লিস্ট, কন্টেনার। কন্টেনার বেসিক্যালি দু ধরনের, যেটা উইন্ডোজ আর প্যানেল। উইন্ডোজ এর মধ্যে ফ্রেম আর ডায়ালগ ইউজ করি, আর অ্যাপলেট থেকে প্যানেলটা ইউজ করি। তো these are the components. তো components বলতে আমরা কি বুঝি? All the elements like button, text field, scroll bar, etc. are known as components. In Java EWT, there are classes for which component are shown in the above diagram. Container is a component in EWT that contains another component like button, text field, etc. যে অন্য আরো একটাকে কম্পোনেন্ট কে হোল্ড করবে, that is known as container. তো এগুলো আমরা প্রত্যেকটা জিনিস আমাদেরকে জানতে হচ্ছে। Types of container already জানলাম, Windows, panel, frame, dialog. Windows is a container that have no border and menu bars. It must use frame, dialog, and other window. Panel is a container that does not contain title bar, border, and menu bars. Frame is a container which contain title bar, border, and anything that can have menu bars. AWT আমি বিভিন্ন এক্সাম্পল তৈরি করতে পারি, যেমন ইনহেরিট করে করতে পারি, অ্যাসোসিয়েশন করতে পারি। এবং এখানে এক্সাম্পল একটা দিচ্ছি, সিম্পল এক্সাম্পল তোমরা একটা দিতে পারো।
যেখানে ইম্পোর্ট java.awt.store পাবলিক ক্লাস awt এক্সাম্পল এক্সটেন্ড করছি ফ্রেমটাকে। এখানে কনস্ট্রাক্টরে বাটন তৈরি হবে, বাটনটার সাইজ দেওয়া হচ্ছে, কোথা থেকে লোকেশন থেকে স্টার্ট করবে এবং কত হাইট উইথ হবে। অ্যাড করছি বাটনটা এবং বাটনটাকে সেট সাইজ করে দিলাম এবং টাইটেলও দিতে পারি দিস ইজ দ্য awt এক্সাম্পল। তো এখান থেকে তোমরা এই প্রোগ্রামটা করতে পারো যতক্ষণ অবধি সেট ভিজিবল ট্রু করছো, পুরো ভিজিবল হবে না বাটনটার মধ্যে। এখান থেকে কিভাবে মেন মেথডটা কল করছি দেখো, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args। এখানে জাস্ট অবজেক্টটা ক্রিয়েট করবো, সঙ্গে সঙ্গে অবজেক্টের রেসপেক্টে আমার এই বাকি কাজগুলো এখানে হতে থাকবে। পুরো বাটন ক্রিয়েট হবে এবং লেআউট ম্যানেজারকে আমি নাল করেছি, ভিজিবল ট্রু করেছি এবং এই টাইটেল দিয়েছি, বাটনটার মধ্যে ক্লিক মি থাকবে। তার মানে এই প্রোগ্রামটা রান করলে জাস্ট একটা বাটন ক্রিয়েট হবে, তার মধ্যে ক্লিক মি থাকবে। তো এটা একটা সিম্পল এক্সাম্পল তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এইভাবে আমি ভিডিওতে সমস্ত কোয়েশ্চেন ডিসকাস করলাম। তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন ডেফিনেটলি 1 by 1 দেখো, তাহলে তোমাদের পরীক্ষা বা জাভা নিয়ে সমস্ত প্রবলেম দূর হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।